আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইংরেজি প্রথম পত্রের টেস্ট পেপার সলভিং ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সামিয়া আফরোজ, তোমাদের সবার প্রিয় রিদি আপু আইটিএস একাডেমির পক্ষ থেকে। ইংরেজি দ্বিতীয় পত্রের টেস্ট পেপার সলভিং ক্লাস কিন্তু ইতিমধ্যেই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে গিয়েছো এবং শিক্ষার্থীরা অসংখ্যবার কমেন্ট করে জানিয়েছো যে তোমাদের ইংরেজি প্রথম পত্রের উপর টেস্ট পেপার সলভিং ক্লাস চাই। এই জন্যই তোমাদের জন্য এই ক্লাসটি নিয়ে চলে আসলাম। আজকে ক্লাসে আমাদের ইংরেজি প্রথম পত্রে যে টোটাল 11টা আইটেম আছে তার মধ্যে থেকে আমরা 9টা আইটেম নিয়ে আলোচনা করব। আমাদের রাইটিং পার্টের যে দুইটা আইটেম আছে, কমপ্লিটিং স্টোরি আর ডায়ালগ রাইটিং, সেই দুইটা বাদে আমাদের প্রথম অংশ অর্থাৎ রিডিং টেস্টের জন্য যেই 9টা আইটেম আছে, আমরা এই 9টা আইটেম পুরো ক্লাসে আলোচনা করব। ক্লাসটা একটু বড় হবে, কিন্তু ধৈর্য সহকারে যদি কেউ আজকের এই ক্লাসটি পুরোপুরি ভাবে করতে পারে তাহলে ইংরেজি প্রথম পত্রে তার আর কোনো ক্লাস কখনোই দেখা লাগবে না, এবং এটার গ্যারান্টি কিন্তু আমি নিজে দিচ্ছি। তাই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং ক্লাসটি সুন্দর করে নোট ডাউন করে ফেলবে। আমরা যেহেতু ইংরেজি প্রথম পত্রের সমাধান করব, তাহলে অবশ্যই আমাদের ক্লাসটি করার সময় একটি টেস্ট পেপার দরকার পড়বে, অথবা তোমাদের বাসায় যে ইএফটি বইটি আছে ইংলিশ ফর টুডে সেটি দরকার হবে। আমরা যদি প্রথমেই চলে যাই, আমাদের শুরু করব আমাদের ইউনিট 1-এর লেসন 1 প্যাসেজটি দিয়ে, অর্থাৎ আমিন আর সোনাবনের যে গল্পটি আছে সেটি দিয়ে। আমরা জানি আমাদের এই প্যাসেজের মেইন যে বক্তব্য, সেই মেইন বক্তব্যটাতে আমরা ফোকাস করব। আমাদের যেহেতু এটা এই প্যাসেজটা আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই প্যাসেজটাতে মেইনলি কয়েকটা ক্যারেক্টার আছে, যার মধ্যে কিছু ক্যারেক্টারের নাম আমরা জানি, যেমন আমিন, সোনাবন, মতি। এই তিনটাই হচ্ছে প্রধান ক্যারেক্টার। এছাড়াও আরো কিছু সাহায্যকারী চরিত্র আছে। এখানে আমিন হচ্ছে আসলে 17 বছর বয়সে একটি কিশোর ছেলে, যেই কিশোর ছেলে আসলে কি যুদ্ধ করতে অনেক বেশি আগ্রহী, সে যুদ্ধে যেতে চায়। আর আমিনের মা হচ্ছে সোনাবন। কার মা? আমিনের মা হচ্ছে সোনাবন। আর মতি আসলে কোনো ব্যক্তি নয়, মতি হচ্ছে একটা মোরগ, যেই মোরগটাকে আসলে সোনাবন লালন পালন করে। এবং শুধু সোনাবন নয়, আমিনও মোরগটাকে খুব বেশি ভালোবাসে, আদর করে যত্ন করে নাম দিয়েছে কি? মতি। আচ্ছা, আমরা এই গল্পটিতে যদি শুরু করি, এই গল্পটা আসলে শুরু হচ্ছে এইভাবে যে আমিন ইজ 17 when the war breaks out। আমিনের বয়স 17 যখন যুদ্ধ শুরু হলো। one Monday, এক সোমবার, after supper, supper means রাতের খাবারের পরে, he announces, সেই ঘোষণা দিল, he will go to war, সে যুদ্ধে যাবে। সোনাবন shrieks in surprise, তখন সোনাবন অবাক হয়ে চিৎকার করে উঠল। shriek মানে চিৎকার করা, এবং জিজ্ঞেস করছে, you want to leave me alone, তুমি আমাকে একা ছেড়ে চলে যেতে চাও? তখন এই প্রশ্নের জবাবে সোনাবনের ছেলে আমিন সোনাবনকে সান্ত্বনা দিচ্ছে, এবং সান্ত্বনা দিয়ে বলছে, ইট ওয়ন্ট টেক লং মা, হি অ্যাসিওরস হার। সে তার মাকে সান্ত্বনা দিয়ে নিশ্চিত করছে, মা বেশি দেরি হবে না, আমি খুব দ্রুতই ফিরে আসবো। I will be back soon after the training, আমি প্রশিক্ষণ গ্রহণ শেষে খুব দ্রুতই ফিরে আসবো। দ্যাট নাইট, সেই রাতে সোনাবন ক্যান নট স্লিপ, সোনাবন ঘুমাতে পারেনি, কারণ যে তার ছেলে সম্পর্কে এমন একটি কথা শুনেছে যে তার ছেলে যুদ্ধে যাবে, সে কিভাবে ঘুমাতে পারে। আফটার সান আপ, সূর্যোদয়ের পরে, শি ওপেন্স দ্য ডাক কুপ, সে ডাক কুপ বলতে হাঁসের যে খোয়ার, সেটার দরজা খুললো। দ্য ফ্লক স্ট্রিমস আউট, সেখান থেকে এক ঝাঁক হাঁস বের হয়ে আসলো। অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দ্য মর্নিং মিল, এবং হাঁসগুলো তখন ডাকছিল কেন? সকালের খাবারের জন্য। She takes longer than usual, কিন্তু সোনাবনের হাঁসগুলোকে খাবার দিতে যেই সময় সাধারণত লাগে, এখন খাবার দিতে তুলনামূলক একটু বেশি সময় লাগতেছে। কেন? কারণ সোনাবনের মাথায় তো আমিনকে নিয়ে চিন্তা, যে আমিন যুদ্ধে যাবে, কি হবে না হবে, এটা নিয়ে তার টেনশন। She mixes water with rice husks in an earthen bowl and puts it down. সে চালের ভুসির সাথে পানি মিশিয়ে একটা মাটির পাত্রে করে নিচে রেখে দিল। They gobble it up in 5 minutes and head for the pond. এবং হাঁসগুলো কি করলো? গপ করে এগুলো খেয়ে ফেললো 5 মিনিটে এবং পুকুরের দিকে চলে গেল। Amin has let out the chickens by then. He lifts his 12-week-old cockerel Moti and sits on the veranda. আমিনও ততক্ষণে কি করলো? মুরগিগুলোকে বের করলো। সে তার 12 সপ্তাহ বয়সী যে মোরগ ছিল মতি, তাকে কোলে নিয়ে বারান্দায় বসে পড়লো। তাহলে আমরা কিন্তু এখানে আমিনের বয়স যেমন 17 পেলাম, ঠিক একইভাবে মোরগের বয়স পেলাম 12 সপ্তাহ। During his breakfast, তার সকালের নাস্তা চলাকালীন সময়, he doesn't strike up any conversation, সে কোনো কথা বলল না।
অর্থাৎ আমিন যখন নাস্তা করছিল তখন সে তার মার সাথে বা কারোর সাথেই কোনো কথা বলছিল না। Having noticed Shonabon's puffy eyes, he knows not to mention last night's subject. সে যখন দেখলো সোনাবনের চোখগুলো ফোলা ফোলা, তখন সে আর গত রাতের যে টপিকটা ছিল সেটা নিয়ে কথা বলেনি। চোখ কেন ফোলা? চোখ ফোলা কারণ হচ্ছে সোনাবন সারা রাত কান্না করেছে, কান্না করলে চোখ ফুলে যায়। এই চোখ ফোলা দেখে আমিন তার মাকে আর কষ্ট দিতে চাইলো না এবং গত রাতের যে কথা, যে যুদ্ধে যাওয়ার কথা, সেটা সে আর শুরু করলো না। He casts his glance to the side down at the cockerel eating rice in silence. সে কি করলো? পাশে তাকালো, তাকিয়ে সে চুপচাপ দেখছে যে কিভাবে তার মোরগটা রাইস খাচ্ছে। Today is হাটবার, আজকে হাটবার, মার্কেট ডে, বাজারের দিন। সোনাবন has arranged the things Amin will take to the bazaar to sell. সোনাবন সবকিছু আয়োজন করে দিল যা যা আমিন বাজারে নিয়ে যাবে। 2 dozen eggs, 2 ডজন ডিম। A sheaf of areca nuts, অর্থাৎ এক গোছা সুপারি। A bottle gourd, অর্থাৎ একটা লাউ। The bazaar is about a mile away. বাজারটা 1 মাইল দূরে। Amin wears his short sleeved floral shirt over his lungi. দেখেন তো আমিন কি পরেছিল, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমিন কি কি বাজারে নিয়ে গেল, আমিনের কাপড় পরিধান কি করেছিল, এই জায়গাগুলো একটু খেয়াল করবেন। আমিন আসলে ছোট হাতার একটা ফুলের ছাপা শার্ট পরেছিল, একটা শার্ট, এবং সে নিচে পরেছিল হচ্ছে লুঙ্গি। He whistles as he looks into the cloudy mirror to comb his hair. He whistles, সে শীষ বাজালো যখন সে আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে তার চুল আঁচড়াচ্ছিল। অর্থাৎ চুল আঁচড়াতে আঁচড়াতে সে কি করছে? আয়নায় তাকিয়ে শীষ বাজাচ্ছে। Placing the rattan basket on his head before setting off, he hollers. অর্থাৎ মাথার উপর ব্যাতের ঝুড়িটা নিয়ে সে যাওয়ার সময় হোলার মানে হচ্ছে চিৎকার করে বা ডাক দিয়ে বলল, I'm off মা, আমি আসি মা, এভাবে বলে সে চলে গেল। সোনাবন watches him go along the bank of the river, little river. সোনাবন তাকিয়ে আছে তার ছেলে কিভাবে ছোট্ট নদীর পাশে কিনারা ঘেঁষে যাচ্ছে সে দেখছে। For the first time, প্রথমবারের মতো, it occurs, এটা মনে হলো to her, তার কাছে, that Amin has grown up, আমিন বড় হয়ে গিয়েছে। He has reached the height of his dead father. দেখেন এই জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট যে আমিন আর তার বাবার মধ্যে কি কি সিমিলারিটি আছে। হাইট অফ হিজ ডেড ফাদার, অর্থাৎ তার বাবার যে, তার মৃত বাবার যে উচ্চতা, এখানে কিন্তু আমরা একটা পয়েন্ট জানতে পারলাম যে আমিনের বাবা নেই এবং আমিন লম্বা হয়ে গিয়েছে এবং কার মতো? তার বাবার মতো। হ্যাজ হিজ লং নেক, শুধু লম্বাই নয়, আমিনের যে নেক বা গলা সেটাও তার বাবার মতো। আমিনের যে স্ট্রেট শোল্ডার গুলো কার মতো? তাও বাবার মতো। ইন দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে, সোনাবন realizes it's not the war, it's the fighting that Amin is fascinated with. যখন সে দেখলো যে তার ছেলে তার বাবার মতোই, মানে তার স্বামীর মতো লম্বা হয়ে গেছে, বড় হয়ে গিয়েছে, তখন সে বুঝতে পারলো যে আসলে আমিন যুদ্ধ করতে আগ্রহী না, সে আসলে মুক্তি যুদ্ধকে এটা বুঝে না, সে আসলে যুদ্ধর প্রতি আকর্ষিত। সোনাবন realizes not the war, যুদ্ধ না বরঞ্চ লড়াই জিনিসটা আমিন পছন্দ করে, মারামারি ঝাপাঝাপি এগুলো সে পছন্দ করে। Like his dead father, ঠিক তার মৃত বাবার মতো, he is crazy about bullfighting, cockfighting and boat racing. এখানে আমরা আরো কিছু পয়েন্টস পাচ্ছি যে সে কিসের প্রতি fascinated, like his father, সে তার বাবার মতো নৌকাবাজ, ষাঁড় লড়াই, মোরগ লড়াই এগুলোর প্রতি আকর্ষিত। The same stubbornness flows in his blood. এবং শুধুমাত্র এগুলোই নয়, আমিন তার বাবার মতো জেদি, স্টাবার্ন মানে কি? কোনো কিছু প্রতি তীব্র করার জন্য যে জেদ, সেটাকে স্টাবার্ননেস বলে। সে তার বাবার মতো জেদি, and once he decides on something, nothing can stop him. অর্থাৎ একবার সে যদি সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমি এটা করব, তাহলে সে ওটা করেই ছাড়বে। Her little son, তার ছোট্ট ছেলে, now a man, এখন একজন পুরুষ হয়ে গিয়েছে। Even up to his 15th birthday, এটা আমরা আন্ডারলাইন করব, যে 15তম জন্মদিন পর্যন্ত barely a day passed, এমন কোনো দিন কাটতো না without neighbors appearing with a slew of complaints, যেদিন প্রতিবেশীরা ওর জন্য বিচারের একটা তালিকা নিয়ে আসতো না। অর্থাৎ এমন কোনো দিন কাটতো না যেদিন ওর জন্য কেউ বিচারের তালিকা নিয়ে আসতো না। Sometimes, মাঝে মাঝে, 1 or 2 turned up from other villages. মাঝে মাঝে 1-2টা বিচার শুধু পাশের বাসা থেকে নয়, পাশের গ্রাম থেকেও চলে আসতো।
They picked into the house and asked, does Amin live here? আমিন এখানে থাকে? অর্থাৎ যারা বিচার দিতে আসতো তারা প্রথমে উকি দিয়ে জিজ্ঞেস করতো, আমিন কি এখানে আছে? তখন সোনাবন উৎসাহ দীর্ঘশ্বাস ফেলতো। হোয়াট ডিড হি ডু? সে কি করেছে? দেখেন, প্রতিবেশী আসছে, বসতে বলবে বা কেমন আছো কিছু জিজ্ঞেস করবে, কিচ্ছু না। কারণ সোনাবন জানে যে বিচার নিয়ে আসে। তার ছেলে দুষ্ট, এটাও সে জানে। তার ছেলে দুষ্টামি করে, প্রতিদিন বিচার আসে, এটাতে সে অভ্যস্ত। তাই সে বলতেছে, আবার কি করছে বলো, এরকম একটা ব্যাপার। Your son stole my date juice and emptied the juice pots hanging on the date trees. সোনাবন would sigh again. কি করলো? সোনাবনের ছেলে কি করেছে? খেজুরের রস চুরি করেছে। রস চুরি করে খালি কলসগুলো গাছে আবার ঝুলিয়ে রেখে গিয়েছে। তখন সোনাবন আবার দীর্ঘশ্বাস ফেলছে। Then asked the visitor to pardon him. প্রথমে বলছে যে প্লিজ আমার ছেলেকে ক্ষমা করে দাও, ছেলের জন্য ক্ষমা চাইছে। তারপরে কি করছে? she hated saying that she had raised her son alone. আচ্ছা, একটা কথা বলতে সোনাবন ঘৃণা করত, সেটা হচ্ছে যে সে তার ছেলেকে একা একা বড় করে তুলেছে। এই কথাটা আসলে সে কারো কাছে প্রকাশ করতে চাইতো না, কারণ কারো কাছে প্রকাশ করলে হয়তো বলবে যে হ্যাঁ বাপ নাই তো তাই এমন হয়েছে। তো এই কথার ভয়ে সে কখনোই বলতে চাইতো না যে আমিনের বাবা নেই। আচ্ছা, যাই হোক, তো মানুষ যখন বিচার নিয়ে আসতো সে প্রথমেই তার ছেলের পক্ষ থেকে ক্ষমা চাইতো, তার ছেলেকে ক্ষমা করে দিতে বলতো। এবং সে যদি পারতো, she would bring half a dozen eggs, মানে 6 পিস ডিম, 6 পিস ডিম নিয়ে আসতো, and hand them to the visitor. Please take this for your children. এবং সে 6টা ডিম তাদের হাতে দিয়ে বলতো, প্লিজ এটা তোমার বাসার বাচ্চাদের জন্য নিয়ে যাও। মানে সে একটা ক্ষতিপূরণ হিসেবে কি দিত? ডিম দিত, as a compensation. আচ্ছা, এখন সোনাবন আমিন ঘটনা কোন পর্যায়ে গেল? আমিন বাজারে গেল, বাজার থেকে ফিরে আসলো, হইলো কথা। এখন কি হবে দেখেন। এখন at night, রাতে বেলা, সোনাবন climbs out of her bed. সোনাবন তার বিছানা থেকে নামলো। clutches the hurricane lamp and tiptoes into Amin's room. হারিকেনের বাতি জ্বালালো এবং পা টিপে টিপে আমিনের রুমে গেল। she stands by his bed. সে আমিনের বিছানার পাশে দাঁড়িয়ে আছে। looks at her sleeping son. এবং তার ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে আছে। he snores like his father. এটা আমরা আন্ডারলাইন করব সবাই। এখানে আমরা ওর আর ওর বাবার মধ্যে কিছু মিল পাচ্ছি। কি করেছে? সে তার বাবার মতো নাক ডাকে। he has her light skin. কিন্তু সবকিছু বাবার মতো হলেও মায়ের মতোও কিছু আছে, যেমন গায়ের রংটা মায়ের মতো একটু লাইট, মানে সাদা ফর্সা টাইপের। and button nose. এবং নাকটা কেমন? বাটন, মানে বোচা বোচা নাক। তখন সোনাবন তার ছেলের চিকগুলোকে টাচ করতেছে। she touches his cheek. গালে ছুঁয়ে দেখছে and his broad forehead. এবং তার যে বিশাল কপাল, সেই কপালে ছুঁয়ে দেখছে। she suppresses a desire to lie beside him. তখন সোনাবন ওর গালে আর কপালে ছুঁয়ে মনের একটা ইচ্ছাকে চাপা দিয়ে রাখলো। সেটা কোন ইচ্ছা? সেটা ইচ্ছা হচ্ছে সোনাবনের ইচ্ছা যে তার ছেলের পাশে শোয়ার, এই ইচ্ছাটাকে সে চাপা দিয়ে দিল। কেন? লাইক দ্য ওল্ড ডেজ, সে পুরনো দিনের মতো, when she slept cuddling her baby. সে চায় তার ছোট্ট ছেলেকে জড়িয়ে ধরে পুরনো দিনের মতো ঘুমাতে, কিন্তু সে তার ছেলের পাশে শুয়ে থাকতে পারছে না, তার ছেলেকে জড়িয়ে ধরতে পারছে না, আদর করতে পারছে না। কেন? কারণ তার ছেলে বড় হয়ে গিয়েছে। A warning comes from old চকিদার's young wife. একটা ওয়ার্নিং আসলো, একটা থ্রেট আসলো, একটা হুমকি আসলো। কার কাছ থেকে? বৃদ্ধ চকিদারের জুয়ান ওয়াইফের কাছ থেকে, মানে যুবতী এক স্ত্রীর কাছ থেকে। ওয়াচ ইউর রুস্টার, she threatens. তোমার মোরগকে দেখে রেখো, এই কথা বলে সেই চকিদারের বউ হুমকি দিয়ে গেল। তখন আরো বলল, I don't want him in my house again. তোমার মোরগকে যেন আমি আমার বাসায় আর না দেখি। এই কথা শুনে সোনাবন কি উত্তর দিল দেখেন। সোনাবন বলছে, if someone touches my boy, যদি কেউ আমার ছেলেকে ছুঁয়েও দেখে, রেসপন্স সোনাবন, they will see the consequences. তাহলে সে এর খারাপ ফল দেখবে। দেখেন, এই মোমেন্টে কিন্তু আমিন যুদ্ধে চলে গিয়েছে। এখন আছে সোনাবন আর মতি। সোনাবন আর মতির মধ্যে একদিন কি হলো, পাশের বাসা থেকে একজন আসলো মতির নামে বিচার নিয়ে। ঠিক যেমন আমিনের নামে বিচার আসতো, ঠিক মতির নামেও আসে। তখন সে বলল, খবরদার আমার ছেলেকে কেউ ছুবে না। অর্থাৎ সে কাকে ছেলে বলছে? মতিকে এখন সে ছেলে বলে সম্বোধন করছে। She grounds Moti for an entire day and it makes him sad. His forlorn captivity crucifies her. সে পুরো একদিনের জন্য মতিকে বন্দি করে রাখলো। মতি কষ্ট পাচ্ছে এবং মতির এই কষ্ট দেখে সোনাবনও কষ্ট পাচ্ছে। She sets him loose the following morning. এবং পরদিন সকালবেলা সে মতিকে বের করলো।
The boys come and ask Shonabon to lend them moti for cockfighting at a fair. They are happy to pay. Never she tells them. আচ্ছা, কিছু ছেলে আসলো সোনাবনের কাছে মতিকে ধান নিতে, মতির জন্য সে টাকা দিবে, যে মতিকে দেন, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, মতিকে দিয়ে আমরা মোরগ লড়াই করাবো। কিন্তু আসলে কি, সে মতিকে দিল না, বলছে নেভার, কখনোই না। দেখেন এখানে আমরা সিমিলারিটি খুঁজে পাবেন যে আমিন যুদ্ধে যেতে চাইছিল, যুদ্ধে যাওয়ার জন্য সোনাবন মানা করেছিল, কিন্তু তাও গিয়েছে। আর এখানে মোরগকেও যুদ্ধে এবার লড়াই করার জন্য নিয়ে যেতে চাচ্ছে, সোনাবন মানা করেছে, কারণ সোনাবন মোরগের মধ্যে এখন আমিনকে দেখতে পায় এবং সে একজন ছেলেকে তো হারিয়েছে, আরেকজনকে হারাতে চায় না। মানডে ডনস, সোমবার সকাল হলো, উইদাউট মতি স্ক্রোয়িং, যেদিন মতি ডাকছে না। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, ডান পাশে তার ঠান্ডা শরীরটা পড়ে আছে। লাইং আগেন্স্ট দ্য বাস্কেট, একটা বাস্কেট বা ঝুড়ির পাশেই সে শুয়ে আছে। আইস ক্লোজড, যেখানে তার চোখগুলো বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় মাথাটা নিচে পড়ে আছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, সোনাবন ইজ মোশনলেস, মতির যে বাস্কেট বা ঝুড়ি আছে সেটা কোলে নিয়ে সোনাবন একদম গতিহীন হয়ে গিয়েছে। She puts Moti to rest beside her husband's grave. সে মতিকে কি করলো, তার স্বামীর কবরের পাশেই কবর দিল। She sighs, সে দীর্ঘশ্বাস ফেলে, plods across the empty yard, steps onto an empty veranda, crawls into an empty home and sits on the edge of an empty bed. তখন মতি মারা যাওয়ার পরে, মতিকে কবর দেওয়ার পরে সে বাসার মধ্যে এসে দীর্ঘশ্বাস ফেলছে এবং একা ঘরে খালি খালি হাঁটছে, একা বারান্দায় যাচ্ছে, বিছানার পাশে বসছে এবং সে সম্পূর্ণ কি একা বা এমটি একটা ঘরে আছে, আর কেউ নেই, কারণ তার স্বামী আগেই মারা গিয়েছে, আমিন যুদ্ধে যেয়ে হারিয়ে গিয়েছে, মতিও মারা গেল, এখন অবশেষে সে একা। Another morning breaks, আরেকদিন সকাল হলো। Noon and afternoon come and go, দুপুর বিকাল আসছে যাচ্ছে। The birds in the coops quack and croak, খাঁচার মধ্যে যে পাখিগুলো আছে এগুলো ডাকছে। নো ওয়ান লেটস দেম আউট, কেউই এগুলোকে বের করছে না। কেন? কারণ আমিন তো নাই, কাকে বের করবে? সোনাবন, কিন্তু সোনাবনও বের করছে না। কেন? কেননা ফর দ্য ফার্স্ট টাইম সোনাবনস ডোরস ডু নট ওপেন, সোনাবনের দরজা কেউ খুলছে না। দ্যাট মিনস সোনাবনও মারা গিয়েছে। সোনাবন যেহেতু যুদ্ধের সময়ের ঘটনা, হতে পারে যুদ্ধের মধ্যে মারা গিয়েছে, রাজাকাররা মেরে ফেলেছে, এরকমই কোনো একটা ঘটনা হবে যে সোনাবনও শেষ পর্যায়ে মারা যায়। ওকে, আসেন আমরা এই গল্প থেকে এমসিকিউ দেখি। ওয়েন দ্য ওয়ার বিগিনস, যুদ্ধ কখন শুরু হয়? যখন শুরু হয় তখন আমিনের বয়স কত ছিল? আমরা জানি 17 years old, আমিনের বয়স ছিল 17 বছর। What does Amin declare one Monday after supper? একদিন রাতে খাবারের পরে আমিন কি ঘোষণা করলো? To join the war, সে ঘোষণা করলো যে সে যুদ্ধে যাবে। What makes সোনাবন সারপ্রাইজড? কোন জিনিসটা সোনাবনকে অবাক করে দিল? আমিনের যুদ্ধে যাওয়ার ইচ্ছাই সোনাবনকে অবাক করে দিল। আমিনস ডিসিশন টু টেক পার্ট ইন দ্য ওয়ার। It occurs to her means, it occurs to her মানে হচ্ছে তার কাছে মনে হওয়া। দেখেন আমরা এই লাইনটা কোথায় পেয়েছিলাম? এই এখানে। For the first time it occurs to her that Amin has grown up, অর্থাৎ প্রথমবারের মতো তার মনে হলো যে আমিন বড় হয়ে গিয়েছে। তাহলে ইট অকার্স টু হার মানে কি? কোনো কিছু মনে হওয়া বা কোনো কিছু বুঝতে পারা। তাহলে কোনো কিছু বোঝা বা খুঁজে পাওয়া, এরকমই। she finds that her son is grown up। আচ্ছা, এরপরে বলছে ফ্রেজ স্ট্রিম আউট। স্ট্রিম আউট মানে কি? স্ট্রিম আউট মানে এক ঝাঁক বেরিয়ে আসা। তাহলে কাম আউট ওয়ান বাই ওয়ান, একটা একটা করে বেরিয়ে আসে, স্ট্রিম আউট। They gobble it up in 5 minutes indicates, এটা দিয়ে কি বোঝাচ্ছে? যে তারা খুব তাড়াতাড়ি খাবার খেয়ে ফেললো। অর্থাৎ গ্রেট হাঙ্গার, নর্মালিটি, অ্যাবনর্মালিটি থেকে রেস্টলেসনেস, অবশ্যই গ্রেট হাঙ্গার, অনেক ক্ষুধার্ত ছিল, তাই তারা 5 মিনিটে খেয়ে ফেললো। আই এম অফ মানে কি? আমি যাই। আচ্ছা, তাহলে আই এম গোয়িং, আই এম কামিং, আই এম অ্যাওয়ে, আই এম রিটার্নিং, আই এম গোয়িং। In her husband's grave, the word husband is used with and dash s। আচ্ছা, এটা কি এস? এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস। দেখেন স্বামীর, আমরা যখন বাংলায় কোনো কিছুতে র অ্যাড করি, স্বামীর, এই যে র অ্যাড করি, তখন আমরা ইংরেজিতে অ্যাপোস্ট্রফি এস লাগাই। তাহলে এটা হচ্ছে একটা অ্যাপোস্ট্রফি এস। ওকে, এরপরে the opposite word of young, young এর অপোজিট হচ্ছে old, so the answer is old।
Monday dawns without moti screwing. Here the word dawn মানে dawn means, আচ্ছা dawn মানে হচ্ছে সকাল, তাহলে সকাল মানে হচ্ছে morning. The verb form of the word complaint. Complaint এর verb কি? Complaint এর verb হচ্ছে complain. Complaint হচ্ছে noun আর complain মানে হচ্ছে বিচার দেয়া, তাহলে এটা হচ্ছে verb. পরের প্রশ্ন। আচ্ছা, পরে আমরা চলে যাব কোয়েশ্চেন অ্যান্সারে। দেখেন এখানে আমি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বিভিন্ন টেস্ট এক্সাম এসেছে সেগুলো তুলে এনেছি। প্রথম প্রশ্ন, ওয়াই ডাজ সোনাবন স্ক্রিম ইন সারপ্রাইজ? কেন সোনাবন ভয়ে চিৎকার করে উঠল? কেন? কারণ সে জানতে পেরেছে যে তার ছেলে যুদ্ধে যেতে চায়। তাহলে আমিন, হু ইজ সোনাবনস অনলি সান, আমিন যে কিনা সোনাবনের একমাত্র ছেলে, অ্যান্ড ইজ অনলি 17 ইয়ার্স ওল্ড, এবং যে কিনা মাত্র 17 বছর বয়সী, ওয়ান্টস টু গো টু ওয়ার, সে যুদ্ধে যেতে চায়। এবং এই কারণে দিস ইজ ওয়াই শি স্ক্রিমস ইন সারপ্রাইজ, সে ভয়ে বা অবাক হয়ে চিৎকার করে উঠলো, কারণ তার ছোট্ট ছেলে 17 বছর বয়সী ছেলে যুদ্ধে যেতে চায়। পরের প্রশ্ন, হাউ ডাজ আমিন প্যাসিফাই হার মাদার? আমিন কিভাবে তার মাকে সান্ত্বনা দিচ্ছিল? আমিন প্যাসিফাইজ হার মাদার, এখানে একটা এস আসছে কারণ আমিন থার্ড পারসন সিঙ্গুলার, তো ভার্বের সাথে এস বা ইএস হবে। আমিন প্যাসিফাইজ হার মাদার সেইং দ্যাট, এটা বলে যে ইট ওন্ট টেক আ লং টাইম, সে তার মাকে বলছে যে মা বেশি সময় লাগবে না, অ্যান্ড হি উইল কাম ব্যাক সুন, এবং সে খুব দ্রুতই ফিরে আসবে, অন কমপ্লিশন অফ হিজ ট্রেনিং, এবং তার ট্রেনিং বা প্রশিক্ষণ শেষেই সে ফিরে আসবে। এই কথা বলেই আসলে সে তার মাকে সান্ত্বনা বা প্যাসিফাই করছিল। Who came with a warning? What was her complaint? কে এসেছিল বিচার নিয়ে এবং তার বিচারটা কি ছিল? বিচার নিয়ে এসেছিল ওল্ড চৌকিদার ইয়াং ওয়াইফ, তার বিচার ছিল যে খেজুরের রস চুরি করেছে। আচ্ছা, দ্য ইয়াং ওয়াইফ অ্যান্ড এজেড চৌকিদার, দেখেন আমরা ওল্ড এর সিনোনিম ইউজ করেছি, এখানে ওল্ড এর সিনোনিম ইউজ করেছি। দ্য ইয়াং ওয়াইফ অফ অ্যান এজেড চৌকিদার ওয়ান ডে অ্যাপিয়ার্ড ইন সোনাবনস হাউস উইথ আ ওয়ার্নিং, একদিন সোনাবনের বাসায় আসলো একটা ওয়ার্নিং নিয়ে। দ্য ইয়াং উইমেন বিকাম ভেরি অ্যাংরি উইথ দ্য উইডোড সোনাবন, তখন ওই ইয়াং উইমেন বিধবা সোনাবনের উপর খুব রাগান্বিত হলো। কলিং আপন হার টু কিপ আ ক্লোজ ওয়াচ অন হার ককেরেল, এবং সে কি বললো সোনাবনকে, সে বলল যে তোমার মোরগটাকে দেখে রেখো। and threatened her saying that she would not allow the cockerel again in her house, এবং বলল যে আমি তোমার ককেরেলকে আমার বাসায় আর যেন না দেখি, আর যদি দেখি তাহলে কিন্তু খারাপ হবে। তাহলে আমরা বুঝতে পারছি কে ওয়ার্নিং নিয়ে আসলো, চৌকিদার। কি নিয়ে আসলো, যে তার মোরগটা বাসায় ঢুকে গিয়ে, চৌকিদারের বউ সরি, এবং মোরগটা বাসায় ঢুকে গিয়েছে, সে তাই মোরগকে যেন আমি আর তো আমার বাসায় না দেখি। পরের প্রশ্ন, ওয়াই ডিড দ্য নেইবার্স কাম টু সোনাবনস হাউস, হোয়াট ডিড দে ডু অ্যাট হার হাউস? প্রতিবেশীরা কেন আসতো এবং প্রতিবেশীরা এসে কি করতো? প্রতিবেশীরা বিচার নিয়ে আসতো। তাহলে দ্য নেইবার্স অফ সোনাবন অ্যালং উইথ সাম পিপল ফ্রম দ্য আদার ভিলেজেস, সোনাবনের প্রতিবেশী এমনকি পাশের গ্রামের কিছু মানুষরা কেম টু সোনাবনস হাউস, সোনাবনের বাসায় আসতো, উইথ আ লার্জ নাম্বার অফ কমপ্লেইন্টস আগেইনস্ট হার সান, তার ছেলের বিরুদ্ধে অনেকগুলো বিচার নিয়ে আসতো। দে পিপড ইনটু হার হাউস অ্যান্ড অ্যাংরিলি আস্কড হার ওয়েদার হার সান লিভড দেয়ার, তারা বাসায় উকি দিত, দিয়ে খুব রাগান্বিতভাবে জিজ্ঞেস করতো যে তার ছেলে কি এখানে থাকে কি না। তাহলে কি নিয়ে আসতো, বিচার নিয়ে, এবং এসে কি করতো, উকি দিয়ে জিজ্ঞেস করতো যে আমিন কি আছে কি না। পরের প্রশ্ন, ডিসকাস ইন ব্রিফ দ্য কমপ্লেইন্টস দ্য নেইবার্স মেড আগেইনস্ট সোনাবনস সান, সোনাবনের ছেলের বিরুদ্ধে যে বিচারগুলো করেছে সেটা উল্লেখ করো। তাহলে দেখো, দ্য কমপ্লেইন্টস রেজড বাই দ্য নেইবার্স আগেইনস্ট সোনাবনস সান ইনক্লুড, এই বিচারগুলোর অন্তর্ভুক্ত হচ্ছে ইনক্লুডেড হিজ স্টেলথ অফ দেয়ার ডেট জুস, খেজুরের রস চুরি করা, and in doing so he made all the juice pots empty hanging on the dead trees, এবং এই কাজটা করে সে আবার কি করলো, খালি কলসিগুলো গাছের মধ্যে ঝুলিয়ে দিয়ে আসলো। তাহলে সে প্রথমে খেজুরের রস চুরি করলো, পরে খালি কলসিগুলো আবার গাছে ঝুলিয়ে দিয়ে আসলো। এটাই ছিল আমিনের বিরুদ্ধে প্রতিবেশীর বিচার।
আচ্ছা, আমরা এখান থেকে একটা fill in the blanks দেখতে পাচ্ছি, আসেন এটা সলভ করি। আমিনস মিসচিফ হ্যাড বিকাম ওয়েল নোন ইন দ্য ভিলেজ। আমিনের দুষ্টমিগুলো গ্রামে এখন সবার কাছে পরিচিত। whenever there was a dash about him সোনাবন would sigh। আচ্ছা, একটা আর্টিকেলের পরে নাউন হয়, যখনই আমিনের নামে ড্যাশ আসতো সোনাবন দীর্ঘশ্বাস ফেলতো। কি আসলে? আমিনের নামে বিচার আসলে, মানে কমপ্লেইন্ট। when a complaint about him সোনাবন would sigh again and ask what he had done, সে কি করেছে। sometimes people from other villages would come to complain, to এর পরে v1 হয়, তাই আমরা এখানে complain মানে complain লিখব। এখানে কিন্তু টি আছে, এখানে কিন্তু টি নাই। she would explain that she raised him dash but never liked saying it loud। সে সবসময় বলতো যে হ্যাঁ আমি তাকে একা একা বড় করেছি, একা মানে কি alone, কিন্তু সেটা কখনো জোরে বা সবার সামনে তুলে ধরতে পছন্দ করতো না। despite the complaints, বিচার আসা সত্ত্বেও সোনাবন tried to appease them with dash। আচ্ছা, সোনাবন নাম বিচার আসতো তার ছেলের নামে, কিন্তু তাও সে প্রতিবেশীদেরকে কি দিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করত, কি দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করত? উইথ এগস, ডিম দিয়ে। at night, রাতে বেলা she would stand by his bed, সে তার ছেলের বিছানার পাশে দাঁড়িয়ে থাকতো। feeling a dash for the past when he was a little boy। feeling a attraction, অর্থাৎ তার কি কাজ করতো? আকর্ষণ কাজ করতো। কিসের প্রতি? পাস্টের প্রতি। feeling a attraction for the past, অর্থাৎ তার কি অনুভূতি হতো? তার ছেলেকে সে যেমন ছোটবেলা জড়িয়ে ধরতো, এখনো যেন ধরতে পারে, অর্থাৎ অতীতের ঘটনাগুলো মনে। দেখেন আর্টিকেলের পরে নাউন হয়, তাই অ্যাট্রাকশন কারেক্ট। ওকে, আমাদের পরে আমরা চলে যাব ইউনিট 2 এর লেসন 1 এ। সবাই আমরা চলে যাব ইউনিট 2 লেসন 1। মেহেরজান লিভস ইন আ স্লাম। মেহেরজান একটি বস্তিতে থাকে অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইমব্যাঙ্কমেন্ট, সিরাজগঞ্জ শহরের সুরক্ষা বাঁধের পাশে। দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। অর্থাৎ যমুনা নদী থেকে যেই বাতাসটা ফিসফিস করে আসছে সেটা আগুনের অগ্নিশিখাগুলোকে অস্থির করে। দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। অর্থাৎ সে যখন আগুনের অগ্নিশিখাগুলোকে কাঁপতে দেখে বা নাচতে দেখে, তখনই তার জীবনের অশান্তির কথাগুলো তার মনে পড়ে। টার্ময়েল মানে অশান্তি। নট লং অ্যাগো, বেশি দিন আগে নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সবকিছু ছিল। আ ফ্যামিলি, একটি পরিবার, অ্যারেবল ল্যান্ড, আবাদযোগ্য জমি, অ্যান্ড ক্যাটেল এবং গবাদি পশু। দ্য এরোশন অফ দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি। আর যমুনা নদীর ক্ষয় ধীরে ধীরে তার সকল জমি সম্পদ গ্রাস করে ফেলে। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। এবং অবশেষে এটা তার একমাত্র আবাসস্থলটাকেও কেড়ে নেয় গত বর্ষাকালে। অর্থাৎ সোনাবনের সব থাকলেও ধীরে ধীরে, সোনাবন না, মেহেরজানের সব থাকলেও মেহেরজান ধীরে ধীরে সবকিছু হারিয়ে ফেলে। It took the river only a day to devour Meher's house, trees, vegetable garden and the bamboo bush। অর্থাৎ নদীটার কেবলমাত্র একদিন সময় লেগেছে মেহেরজানের বাসা, গাছ, সবজির বাগান, পারসাট ধ্বংস করতে। Devour means ধ্বংস। She had a হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, একদা তার একটি সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, বছরের সাথে সাথে, শি লস্ট হার হাজবেন্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজেস দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। অর্থাৎ ক্ষুধা, দারিদ্রতার কারণে তার পরিবারে যে অসুখ বিসুখগুলো এসেছিল, সেই অসুখ বিসুখের কারণে সে তার স্বামী, পরিবার সকলকে হারায়। Now she is the only one left to live on with the loss and the pain। এখন একমাত্র সেই একা বেঁচে আছে সকল দুঃখ যন্ত্রণা নিয়ে। The greedy যমুনা has shattered her dreams and happiness। এবং এই লোভী যমুনা তার সকল স্বপ্ন আনন্দকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। Shattered মানে চূর্ণ বিচূর্ণ করা। There are 1000 others waiting to share the same fate like মেহেরজান। এবং শুধু কি মেহেরজানের সাথে এমন হয়? না, এরকম আরো হাজার হাজার মেহেরজান আছে যারা একই রকম দুর্ভাগ্যের শিকার। Bangladesh is a land of rivers, some of whose banks overflow or erode during monsoon। বলছে যে বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ এবং এই দেশের যে নদীর ব্যাংক মানে রিভার ব্যাংকগুলো আছে, অর্থাৎ নদীর যে তীর আছে, নদীর তীর বা নদীর ধার যেটাই বলেন, সেগুলো অতিপ্লাবিত হয় অথবা ক্ষয় হয় বর্ষাকালে। এরোড মানে ক্ষয়, ওভারফ্লো মানে অতিপ্লাবিত। Erosion is a harsh reality for the people living along the river banks। এবং এই ক্ষয় হচ্ছে নদীর প্রান্তে বসবাসকারী মানুষের জন্য একটি কঠোর বাস্তবতা।
ডিউরিং ইচ মনসুন, প্রত্যেক বর্ষাকালে, মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। অর্থাৎ প্রত্যেক বর্ষাকালে গ্রামবাসীরা এবং গ্রামগুলো অনেক বেশি হুমকিতে থাকে বিশাল বিশাল নদী পদ্মা, মেঘনা, যমুনার কারণে। It is estimated that এটা অনুমান করা হয় যে that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh, যে নদী ভাঙ্গন আসলে প্রতি বছর প্রায় 1 লাখ মানুষকে গৃহহীন করে তুলছে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে রিভার এরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার কজড বাই ক্লাইমেট চেঞ্জ। রিভার এরোশন বা নদী ভাঙ্গন হচ্ছে অন্যতম একটি প্রভাব কিসের? ক্লাইমেট চেঞ্জের, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের অন্যতম একটি প্রভাব। If we can't take prompt actions to adapt to climate change, there will be thousands or of more meherjans in our towns and villages every year. আমরা যদি শীঘ্রই প্রম্পটলি কোনো পদক্ষেপ নিতে না পারি টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে, তাহলে আমাদের দেশে, গ্রামে, শহরে সব জায়গায় আরো হাজার হাজার শত শত মেহেরজান সৃষ্টি হবে। তাহলে গল্পটার মেইন সারমর্মই হচ্ছে আসলে ক্লাইমেট চেঞ্জের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে নদী ভাঙ্গন এবং নদী ভাঙ্গনের যে ভুক্তভোগী মেহেরজান তার ঘটনাটা তুলে ধরা। আমরা প্রথম এমসিকিউ দেখি, মেহেরজান ইজ আ ভিকটিম অফ রিভার এরোশন। আমরা জানি মেহেরজান আসলে কিসের ভুক্তভোগী? রিভার এরোশন, নদী ভাঙ্গনের ভুক্তভোগী। দ্য ওয়ার্ড টার্ময়েল ইন্ডিকেটস, টার্ময়েল শব্দের অর্থ হচ্ছে অশান্তি, তাহলে আমাদের এখানে অপশন অশান্তি খুঁজে বের করতে হবে। অশান্তি, অ্যাজিটেশন, রিডাকশন, কনস্ট্যান্ট না রিজিড? অ্যাজিটেশন মানে অশান্তি, কষ্ট, তাহলে অ্যান্সার হচ্ছে অ্যাজিটেশন। দ্য ওয়ার্ড শ্যাটার মিনস, শ্যাটার মানে চূর্ণ বিচূর্ণ করা, দ্যাট মিনস টু ব্রেক সামথিং ইনটু পিসেস, খণ্ড খণ্ড করা। এগুলো কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন। হুইসপারিং মানে যে বাতাসটা ফিসফিস করে আসে, তাহলে উইন্ড দ্যাট ব্লোজ উইথ আ হিসিং সাউন্ড, বাতাস যেটা একটা আওয়াজ নিয়ে বয়ে চলে। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ, এই যে প্যাসেজটি লিখেছে সেই প্যাসেজের লেখকের লেখার মূল উদ্দেশ্য কি? আচ্ছা, মূল উদ্দেশ্য হচ্ছে টু ডেসক্রাইব দ্য এফেক্ট অফ রিভার এরোশন, নদী ভাঙ্গনের ফলাফলটা তুলে ধরাই হচ্ছে এই প্যাসেজের মূল উদ্দেশ্য। মেহেরজান ইজ লিভিং ড্যাশ ইন হার মেকশিফট হাউস নাও, মেহেরজান তার অস্থায়ী বাসায় কিভাবে থাকে? একা একা থাকে না পরিবারের সাথে? অবশ্যই সে একা থাকে, কারণ তার পরিবার, আত্মীয় স্বজন, স্বামী, সন্তান সব মারা গিয়েছে। বিফোর দ্য এরোশন অফ রিভার শি ওয়াজ ড্যাশ, নদী ভাঙনের আগে মেহেরজান কেমন ছিল? হেলদি, ওয়েলদি, আনহ্যাপি, স্যাড। আমরা জানি মেহেরজান অনেক বেশি ওয়েলদি বা সম্পদশালী ছিল। মেহেরজানের বাসা, বাড়ি, বাস, বাগান, ঝোপ ঝাড় সব ছিল। ওয়ান্স মেহেরজান ওয়াজ ড্যাশ, একদা মেহেরজান কি ছিল? একদা মেহেরজান সলভেন্ট মানে সচ্ছল ছিল। দ্য ডান্সিং ফ্লেম মিনস, আচ্ছা ডান্সিং ফ্লেম মানে হচ্ছে বাতাস আসলে আগুনের শিখাগুলো যেমন কাঁপে না, সেটাকে ডান্সিং ফ্লেম বলতেছে। আচ্ছা, তাহলে ডান্সিং ফ্লেম মিনস ইনস্টেবিলিটি অফ ফ্লেম, অগ্নিশিখার যে অস্থিরতা, অস্থায়িত্ব, সেটাকে আসলে ডান্সিং ফ্লেম বলছে। What does the expression the turmoil in her life in the first paragraph mean? এই প্রথম প্যারাগ্রাফে যে একটা ফ্রেজ দেওয়া আছে টার্ময়েল ইন হার লাইফ, এটার মানে কি? টার্ময়েল মানে হচ্ছে অশান্তি, তার জীবনের অশান্তির কথা বলছে। তাহলে অপশনে আছে দ্য প্যাংস এন্ড পেইনস অফ হার লাইফ, অর্থাৎ তার জীবনের অশান্তি। What are the rivers mentioned in the passage? প্যাসেজে কোন কোন নদীর কথা বলা হয়েছে? পদ্মা, মেঘনা, যমুনা, তিনটার নামই উল্লেখ আছে। তাহলে অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। আমরা চলে যাব কোয়েশ্চেনে। প্রথম প্রশ্ন, ওয়াই ডাজ দ্য অথর কল দ্য যমুনা গ্রিডি, কেন লেখক যমুনাকে লোভী বলেছে? Once Meherjan had everything, a family, arable land and cattle. She had a house, trees, vegetable garden and bamboo bush. দেখেন সোনাবনের মেহেরজানের সব ছিল, জমি, সম্পদ, পরিবার, গবাদি পশু, গাছপালা, বাসা বাড়ি, সবজির বাগান সবকিছু ছিল, কিন্তু নদী, যমুনা নদীর ধ্বংস করে ফেলেছে তার সবকিছু। ইট শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, এটা তার স্বপ্ন এবং আনন্দকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সো দ্য অথর কলস দ্য যমুনা গ্রিডি, তাই লেখক যমুনাকে লোভী বলেছে। Where does Meherjan live? মেহেরজান কোথায় থাকে? মেহেরজান lives in a slum on the সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন embankment.
মেহেরজান একটা বস্তিতে থাকে সিরাজগঞ্জ শহরের সুরক্ষা বাঁধের পাশে। হোয়াট ডাজ ডান্সিং ফ্লেম মিন? আমরা একটু আগে এমসিকিউতে দেখেছি ডান্সিং ফ্লেম মানে যে ফ্লেমটা ইনস্টেবল অথবা আনস্টেবল, যেটা কি নড়াচড়া করছে, স্টেবল না। অ্যাপারেন্টলি ডান্সিং ফ্লেম মিনস দ্য আনস্টেডি ফায়ার। ডান্সিং ফ্লেম মানে হচ্ছে আনস্টেডি, অস্থির আগুন। অস্থির মানে কি, যে স্থির অবস্থায় নাই। But here, by the passage, the author wants to mean the trouble and anxious time in her Meherjan's life. আর এখানে ফ্লেম মানে অগ্নিশিখা, ঠিক আছে, বাট এটা আসলে মেটাফরিক্যালি রিপ্রেজেন্ট করছে মেহেরজানের জীবনের যে অশান্তিগুলো আছে বা উদ্বিগ্নতাগুলো আছে, বিপদগুলো আছে, সেগুলোকে। How can we stop river erosion? আমরা কিভাবে নদী ক্ষয় বন্ধ করতে পারি? We can stop river erosion by taking proper measures to adapt to climate change. আমরা যদি জলবায়ুর সাথে খাপ খাওয়ানোর জন্য শীঘ্রই কিছু পদক্ষেপ নেই, তাহলে চাইলেই আমরা নদী ক্ষয়টাকে থামাতে পারবো। In order to prevent river erosion, we have to dig the river and deepen them. আমাদের নদী ক্ষয় থামাতে হলে অবশ্যই আমাদের নদীগুলোকে খুব গভীরভাবে খনন করতে হবে এবং সেগুলো খুব গভীর হতে হবে। We also need to widen the rivers and strengthen their banks. আমাদেরকে নদীগুলোর প্রস্থ বাড়াতে হবে, ওয়াইড করতে হবে, এবং নদীর যে চারপাশের যে ব্যাংকগুলো বা তীরগুলো আছে সেগুলো আরো বেশি শক্ত করতে হবে, ওই বাঁধগুলো শক্ত করতে হবে। To strengthen the sloping banks of the rivers, we have to furnish them with stones or cement blocks. অর্থাৎ নদীর যে ঢালগুলো থাকে সেগুলোর পাশে যদি আমরা শক্ত করতে চাই, সেখানে ইট বা সিমেন্ট বা স্টোন দিয়ে সেগুলোকে ব্লক দিয়ে ওগুলোকে ফার্নিশ করতে হবে বা সুন্দর করতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন, when are many more villages threatened by roaring rivers? when মানে কোন সময় এই নদীগুলোর দ্বারা গ্রামগুলো হুমকিতে থাকে? বর্ষাকালে। সো খুবই সহজ অ্যান্সার, many more villages are threatened by the roaring rivers when it is the monsoon, যখন এটা বর্ষাকাল হয়। পরের প্রশ্ন, who are the worst sufferers of climate change? জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী কারা? People living along the river banks in poorer countries like Bangladesh and the Maldives etc. are the worst sufferers of climate change. অর্থাৎ একটা গরিব দেশ যেমন বাংলাদেশ বা মালদ্বীপে যে সকল মানুষরা কোথায় থাকে, নদীর তীরের কাছে বসবাস করে, তাদেরাই হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপভাবে ভুক্তভোগী। The dangers of climate change which affect these countries include, অর্থাৎ যেই ঝুঁকিগুলো হয় বা যেই ভাবে নদী ভাঙ্গন প্রত্যেকটা দেশকে প্রভাবিত করে সেগুলো কি দেখেন, সেই প্রভাবগুলো হচ্ছে রাইজ ইন দ্য সি লেভেল, সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বাড়ে, রিভার এরোশন, নদী ক্ষয় হয় জলবায়ু পরিবর্তনের কারণে, এবং জলবায়ু পরিবর্তনের কারণে পিপলস বিং হোমলেস, মানুষ গৃহহীন হয়। তাহলে দেখেন জলবায়ু পরিবর্তনের কারণে গরিব দেশগুলো সাফার করে বেশি, এবং যে মানুষগুলো নদীর তীরের কাছে বসবাস করে তারা বেশি সাফার করে। কেন? কারণ নদীর পৃষ্ঠে উচ্চতা বাড়ে, নদী ক্ষয় হয় এবং মানুষ গৃহহীন হয়। আসেন আমরা এটা থেকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করে ফেলি। আমরা কিন্তু জানি যে আমাদের আইটেম নাম্বার যে 1 আছে সেখান থেকে প্যাসেজ আসবে, এমসিকিউ আসবে, কোশ্চেন অ্যান্সার আসবে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে। আচ্ছা, এখন আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা যদি দেখি, বাংলাদেশ ইজ আ রিভারিন কান্ট্রি, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সো রিভার এরোশন ইজ আ ড্যাশ ফিনোমিনন ইন আওয়ার কান্ট্রি। তাহলে রিভার এরোশন আমাদের দেশে কেমন বিষয়বস্তু বলেন তো? ইজ আ কমন, অর্থাৎ খুবই সাধারণ একটা ব্যাপার, এটা হয়েই থাকে। Every year it makes thousands of people homeless and dash এবং হোমলেস করে এবং কি করে, হোমলেস করে এবং নিঃস্ব করে দেয়, বা হোমলেসের পাশাপাশি আর কি করে দেয়, গরিব বানিয়ে দেয়, এরকম। তাহলে it makes thousands of people homeless and poor, এটা অনেক মানুষকে গরিব বানায়। মেহেরজান ইজ আ ড্যাশ অফ দিস ডিজাস্টার, মেহেরজান ইজ আ ভিকটিম, মেহেরজান হচ্ছে একজন ভুক্তভোগী এই ক্ষয়ের বা এই দুর্যোগের। She is the dash sufferer of the river erosion. She is the worst sufferer. সে সবচেয়ে বড় ভুক্তভোগী, worst বা সবচেয়ে খারাপ ভুক্তভোগী। And is struggling hard to dash with it, to cope with it, এবং সে অনেক বেশি চেষ্টা করছে এটার সাথে খাপ খাওয়াতে। 2 এর পরে V1 হয়, তাই আমরা কপি রাখবো, চেঞ্জ করবো না, খাপ খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছে সে। আমরা এখানে আরেকটা পাচ্ছি, এটাও বোর্ড কোয়েশ্চেন, এটাও সলভ করি। River erosion is still posing a dash to a threat. নদী ভাঙ্গন একটা থ্রেট পোজ করছে, পোজ করা মানে কি, সৃষ্টি করছে। কাদের উপর? to the lives and properties of thousands of people, হাজার হাজার মানুষের জীবনের উপর, সম্পদের উপর। People living near the rivers are the most likely victims of river erosion. People living near the rivers, যারা নদীর কাছে থাকে, নিয়ার
তারাই আসলে নদী ক্ষয়ে সবচেয়ে বড় ভিকটিম। ইচ ইয়ার, প্রতি বছর, মেনি পিপল বিকাম ড্যাশ, অনেক মানুষ কি হয়ে যায় বলেন তো? হোমলেস, গৃহহীন হয়ে যায়। কেন? ওয়িং টু রিভার এরোশন, নদী ভাঙনের কারণে বাংলাদেশে। মেহেরজানস লাইফ ইজ জাস্ট ওয়ান ড্যাশ অফ হাউ, ওয়ান এক্সাম্পল। মেহেরজানের এই ঘটনা হচ্ছে একটা এক্সাম্পল, উদাহরণ। তাহলে one example of how climate change dash the lives of thousands of people. How climate change affect, অর্থাৎ মেহেরজানের এই ঘটনাটা হচ্ছে একটা উদাহরণ যে জলবায়ু পরিবর্তন কিভাবে মানুষের জীবনকে, হাজার হাজার মানুষকে প্রভাবিত করে। How climate change affect the lives of thousands of people. আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। ওকে, এরপরে আমরা ঠিক ওই একই ইউনিটের আরেকটি প্যাসেজ দেখব, ইউনিট 2 এরই লেসন 3। Human can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. একটা মানুষ না পরিবর্তন করতে পারবে পৃথিবীর সূর্যের বিকিরণ, না পরিবর্তন করতে পারবে পৃথিবীর কক্ষপথ, বাট কিন্তু দে ক্যান কন্ট্রোল, নিয়ন্ত্রণ করতে পারবে দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস। কিন্তু আমরা চাইলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ এবং ইটস এফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার এবং বায়ুমণ্ডলের প্রভাবকে নিয়ন্ত্রণ করতে পারবো। Only during the last 100 years, the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere. কেবলমাত্র গত 100 বছরেই আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। And we humans can be held responsible for this. এবং এটার জন্য আমরা মানুষরা দায়ী হতে পারবো, বা এটার জন্য আমরা মানুষরাই দায়ী। এখন কেন কার্বন ডাইঅক্সাইডের জন্য আমরা দায়ী, কেন গ্রিন হাউস গ্যাসের জন্য আমরা দায়ী? দেখেন কেন। দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার যে প্রধান কারণ সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। Since the end of the 19th century, 19 শতকের শেষে থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, শিল্প কার্যক্রম ইনক্রিজড র্যাপিডলি, উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, এবং অনেক বেশি কলকারখানার পরিমাণও বেড়েছে। কবে থেকে? 19 শতকের শেষে থেকে শিল্প কারখানা, কলকারখানা সবকিছু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। These factories required energy. যখন কলকারখানা বাড়ছে, এই কলকারখানা চালানোর জন্য দরকার ছিল শক্তি, এবং এই শক্তি প্রডিউস করা হয়েছে থ্রু দ্য কম্বাসশন অফ কোল, অর্থাৎ কয়লা দহনের মাধ্যমে তৈরি করা হয়েছে। Besides coal, শুধু কয়লাই নয়, কয়লার পাশাপাশি আদার সোর্সেস অফ এনার্জি, অন্যান্য শক্তির উৎস সাচ অ্যাজ, যেমন মিনারেল অয়েল, খনিজ তেল, ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, ওয়ার অলসো বার্নড, এগুলোও পোড়ানো হয়েছে। টু হিট আওয়ার হাউসেস, আমাদের বাসা বাড়িতে তাপ দেওয়ার জন্য, রান কার্স, গাড়ি চালানোর জন্য, এয়ারপ্লেনস, উড়োজাহাজ চালানোর জন্য, অর টু প্রডিউস ইলেকট্রিসিটি, অথবা বিদ্যুৎ উৎপন্ন করার জন্য। তাহলে দেখেন কথাটা কি দাঁড়াচ্ছে, আমরা মানুষরা কার্বন ডাইঅক্সাইড বা গ্রিন হাউস গ্যাস সৃষ্টি করেছে আমাদের কার্যক্রমের মাধ্যমে। 19 শতকের শেষে কলকারখানা বাড়ে, কলকারখানা চালানোর জন্য শক্তি দরকার, তখন থেকে কয়লা দহন করা শুরু হয়। কয়লার পাশাপাশি তা খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, মিনারেল অয়েল, এই সব কিছু পোড়ানো হয়। এবং শুধুমাত্র কয়লার দহন করে বা খনিজ তেল পুড়িয়ে শুধুমাত্র যে কলকারখানা চালানো হয়েছে এমন নয়, আমাদের যে নিজেদের ব্যক্তিগত চাহিদা সেগুলো মেটানো হয়েছে। Nowadays, বর্তমানে about 85 million barrels of crude oil are burned daily. Crude oil মানে হচ্ছে অপরিশোধিত তেল, যেটা সরাসরি আমরা মাটি থেকে পাই। প্রতিদিন বর্তমানে 85 বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হচ্ছে। Every time a fossil raw material is burned, যখনই আমরা জীবাশ্মের কাঁচামাল পোড়াই তখনই it releases carbon dioxide into the air, এটা বাতাসে অত্যাধিক পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ ঘটায়। Therefore, তাই it is clear that এটা পরিষ্কার যে more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. তাহলে আমাদের কাছে এটা পরিষ্কার যে পৃথিবীতে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হচ্ছে কিসের কারণে? আমাদের মানুষের কারণে। Moreover, তাছাড়াও we are strengthening the greenhouse effect by deforestation. কিন্তু আমরা তো এত ভালো না, আমরা তো যথেষ্ট খারাপ। কি করছি? এই প্রভাবটাকে আরো বেশি শক্তিশালী করছি গ্রিনহাউস এফেক্টের মাধ্যমে, মানে গ্রিনহাউস
এফেক্টটাকে আরো বেশি শক্তিশালী করছি ডিফরেস্টেশন, বন উজাড়ের মাধ্যমে, which means cutting down trees, যেটার মানে হচ্ছে গাছ কেটে ফেলার মাধ্যমে। Every year, প্রতি বছর enormous areas of forests are destroyed by people to, আচ্ছা, প্রতি বছর অনেক বেশি পরিমাণে বন জঙ্গল ধ্বংস করা হয় মানুষের দ্বারা। আচ্ছা, কেন ধ্বংস করা হয় সেটা আপনারা একটু বইয়ের দিকে তাকালেই জানবেন, যে টু অবটেইন উডস, কাঠ পাওয়ার জন্য, টু ক্রিয়েট প্যাস্চার, চারণভূমি সৃষ্টি করার জন্য, অথবা গরু ছাগলকে খাওয়ানোর জন্য, বাসাবাড়ি নির্মাণ করার জন্য, অথবা ফর মাইনিং, খনন করার জন্য, কাঠ পাওয়ার জন্য, নানা কারণে আমরা বন জঙ্গল ধ্বংস করে থাকি। Trees that are burned up release large volumes of carbon dioxide gas into the air. গাছ যেগুলো কাটা হয় এবং পোড়ানো হয় সেগুলো বায়ুমণ্ডলে অত্যাধিক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরিত করে। On the other hand, অপরপক্ষে as forests absorb a lot of carbon dioxide, যেহেতু বন জঙ্গলের কাজ অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেওয়া from the air, বায়ুমণ্ডল থেকে বা বাতাস থেকে, and deliver oxygen instead, এবং বন জঙ্গলের কাজ হচ্ছে বিনিময়ে অক্সিজেন দেওয়া, we also destroy an important storehouse of carbon dioxide when we clear forests. বলতেছে যে আমরা যখন গাছ কাটতেছি তখন আমরা সেই গাছ পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করতেছি, আবার তার পাশাপাশি সেই গাছগুলো যখন আমরা কেটে ফেলতেছি তখন আমাদের যে কার্বন ডাইঅক্সাইড গুলো আছে এগুলোর স্টোর হাউস নষ্ট হয়ে যাচ্ছে। কেন? কারণ আমাদের যে কার্বন ডাইঅক্সাইড এগুলো থাকে কোথায়? এগুলো তো থাকে গাছের মধ্যেই। গাছ না থাকলে এগুলো কোথায় রয়ে যাবে? বায়ুমণ্ডলে। তাহলে গাছ কাটলে দুইটা সমস্যা একসাথে হয়। কয়টা সমস্যা? দুইটা। এক হচ্ছে আমাদের যে অটোমেটিক্যালি কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয় সেগুলো থাকার জায়গা হারিয়ে ফেলে, এবং সেই গাছ যেগুলো কাটতেছি সেগুলো পোড়ানোর মাধ্যমে আরো বেশি কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হচ্ছে। Which of the period describes the beginning of the rapid industrialization? নিচের কোন সময়কালটা আমাদের র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে নির্দেশ করে? 19 শতকের শেষের থেকে, অর্থাৎ দ্য এন্ড অফ দ্য 19th century. What are the fossil fuels mentioned in the passage? প্যাসেজে উল্লেখিত জীবাশ্ম জ্বালানি কি কি? কোল, হ্যাঁ এটা ঠিক আছে, মিনারেল অয়েল ঠিক আছে, ন্যাচারাল গ্যাস। তাহলে অ্যান্সার হচ্ছে অল দ্য অ্যাবাভ, উপরোক্ত সবগুলো। দ্য ওয়ার্ড ইনস্টিড মানে হচ্ছে পরিবর্তে বা বিকল্প, মানে হচ্ছে অ্যাজ এন অল্টারনেটিভ, অল্টারনেটিভ মানে বিকল্প। এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন। ট্রিজ ট্রান্সপোর্ট ড্যাশ ইনটু দ্য এয়ার, অর্থাৎ ট্রিজ বা গাছপালা বাতাসে কি ট্রান্সপোর্ট করে, কোন জিনিসটা ছড়িয়ে দেয়? নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন নাকি অল? শুধুমাত্র বাতাসের মধ্যে গাছ কোনটা ছড়ায়? অক্সিজেন। The word combustion mentioned in the passage means combustion মানে হচ্ছে দহন করা, দহন মানে হচ্ছে পোড়ানো, অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো, that means burning. Cutting down trees is called, গাছ কেটে ফেলাকে কি বলা হয়? Deforestation. গ্রিনহাউস এফেক্ট ইজ স্ট্রেংথেনড বাই ড্যাশ, গ্রিনহাউস এর প্রভাব কিসের মাধ্যমে আরো বেশি কঠোর হচ্ছে? ডিফরেস্টেশন মানে ডিস্ট্রাকশন অফ ফরেস্টের মাধ্যমে, ডিস্ট্রাকশন মানে ধ্বংস, ফরেস্ট বন জঙ্গলের ধ্বংসের মাধ্যমে আমরা গ্রিনহাউসের প্রভাবকে আরো বেশি শক্তিশালী করছি। ট্রিজ অ্যাবজর্ব, গাছ কি শোষণ করে? কার্বন ডাইঅক্সাইড। সো দ্য অ্যান্সার ইজ কার্বন ডাইঅক্সাইড। ন্যাচারাল গ্যাস ইজ আ কাইন্ড অফ ড্যাশ, আচ্ছা প্রাকৃতিক গ্যাস এক ধরনের কি বলেন তো? প্রাকৃতিক গ্যাস এক ধরনের জীবাশ্ম জ্বালানি। সো দ্য অ্যান্সার ইজ ফসিল ফুয়েল। হু আর মেইনলি রেসপন্সিবল ফর গ্রিনহাউস এফেক্ট, গ্রিনহাউস এফেক্টের জন্য কারা দায়ী? মানুষরা, দ্যাট মিনস হিউম্যানস। এরপরে আমরা কোশ্চেন অ্যান্সার প্রশ্ন উত্তরে যাব। Why can humans neither change the sun's radiation nor the earth's orbit around the sun? কেন মানুষরা সূর্যের বিকিরণ বা পৃথিবীর কক্ষপথ সূর্যের চারপাশে পরিবর্তন করতে পারবে না? The radiation of the sun and the earth's orbit around the sun are controlled by the creator only. দেখেন সূর্য কতটুকু আলো দিবে, কখন দিবে, অথবা পৃথিবীর কক্ষপথ কোথায় থাকবে, এটা শুধু সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করতে পারে। These functions are beyond the capability of humans. এগুলো আসলে আমাদের মানুষের সীমার বাহিরে।
সো তাই হিউম্যানস ক্যান চেঞ্জ নিদার দ্য রেডিয়েশন অফ সান নট দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। তাই মানুষরা না সূর্যের বিকিরণ পরিবর্তন করতে পারে, না সূর্যের পাশে পৃথিবীর কক্ষপথকে পরিবর্তন করতে পারে। বাট কিন্তু দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস এফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার। কিন্তু মানুষরা চাইলেই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ এবং বায়ুমণ্ডলের প্রভাবকে নিয়ন্ত্রণ করতে পারে। পরের প্রশ্ন, ডেসক্রাইব হাউ হিউম্যান বিংস আর রেসপন্সিবল। ব্যাখ্যা করো যে মানুষরাই কিভাবে দায়ী ফর দ্য ইনক্রিজ ইন দ্য গ্রিন হাউস গ্যাসেস, গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির জন্য। Human beings are responsible for the increase in the greenhouse gases since they burn fossil fuels and cut down trees at random. কারণ মানুষ দুইটা কাজ করে, কয়টা কাজ? দুইটা। মাথায় রাখবেন এই দুইটা পয়েন্ট, তাহলে অ্যান্সার হয়ে যাবে বার্ন ফসিল ফুয়েলস অ্যান্ড কাট ডাউন ট্রিজ, এবং গাছ কাটে। এই দুইটা কারণ মাথায় রাখলেই হবে। আচ্ছা, এরপরে What do you think the main cause of the increase in carbon dioxide level in the atmosphere? তোমার কাছে কি মনে হয় কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কি? এটার প্রধান কারণ প্যাসেজেই দেওয়া আছে, বার্নিং অফ ফসিল ফুয়েলস। তাহলে দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানি পোড়ানো। পরের প্রশ্ন, why are enormous areas of forests are destroyed by people every year? Describe in brief. কেন প্রতি বছর বন জঙ্গল ধ্বংস করা হয়? সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করো। Enormous areas of forests are destroyed every year by people in order to obtain wood. এখানে তিনটা কারণ আছে। একটা হচ্ছে কাঠ পাওয়ার জন্য, টু অবটেইন উড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্লিয়ার রিজিয়ন্স ফর মাইনিং, এটা নাম্বার 2। অ্যান্ড ক্রিয়েটিং প্যাস্চার, এবং চারণ ভূমি সৃষ্টি করার জন্য। তাহলে কারণ কয়টা? তিনটা কারণেই আসলে আমরা কি করছি, প্রতি বছর বন জঙ্গল ধ্বংস করছি, কাঠের জন্য, খননের জন্য, চারণ ভূমি সৃষ্টি করার জন্য। পরের প্রশ্ন, হাউ ডাজ দ্য লস অফ ফরেস্ট কজেস ডুয়াল প্রবলেমস? ডুয়াল মানে দ্বিত্ব বা দ্বৈত বা একই সাথে দুইটা সমস্যা কিভাবে সৃষ্টি করে? বন জঙ্গল হারালে একের সাথে দুই ফ্রি, মানে কি একটা করলে আরেকটা সমস্যা চলে আসে। কিভাবে দেখেন, দ্য লস অফ ফরেস্ট কজেস ডুয়াল প্রবলেমস, দ্বিতীয় সমস্যা সৃষ্টি হয়। একটা হচ্ছে is releasing the of large volumes of carbon dioxide gas into the air by burning down the trees, অর্থাৎ যে গাছ কাটতেছি সেগুলো পুড়িয়ে আমরা কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করছি, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে another is the destruction of an important carbon dioxide storehouse which absorbs of carbon dioxide from the air and delivers oxygen instead. এখন দেখেন, প্রথম সমস্যা গাছ কেটে গাছ পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি, দ্বিতীয় সমস্যা কার্বন ডাইঅক্সাইড সংরক্ষণ করে রাখে গাছ, যদি গাছ না থাকে তাহলে সংরক্ষণ করে রাখার জায়গা থাকবে না, তখন অটোমেটিক্যালি আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বাড়তে থাকবে। সো দিস আর দ্য টু প্রবলেমস, এই জন্য আমরা বলছি একটা গাছ কাটলে ডাবল প্রবলেম হয়। পরের প্রশ্ন যাব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেনে অন্তর্ভুক্ত। দেয়ার আর several reasons why the carbon dioxide concentration has been dash in the atmosphere. has been এর পরে এখানে V3 দিতে পারি অথবা verb plus ing দিতে পারি, has been raised অথবা has been raising. There are several reasons, এরকম অনেক কারণ আছে why the carbon dioxide concentration has been raising. আচ্ছা, আমরা এখানে রেইজিং দেই, কেন রেইজিং দিব একটু বলি। কারণ কনসেন্ট্রেশন তো নিজে নিজে বাড়ে না, কোনো কারো কাজের মাধ্যমে বাড়ে, তাহলে has been raising এটা দিলে বেস্ট হবে। আরেকজনের মাধ্যমে কাজটা হচ্ছে, তাই আমরা হ্যাভ, হ্যাজ এর পরে বিন আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি দিব, has been raising in the atmosphere. Our mills and factories burn coal, mineral oil, natural gas, etc. with a view to dash energy. With a view to পর অলওয়েজ ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে কেন আমরা এগুলো পড়াচ্ছি? কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করার জন্য, তাহলে প্রডিউসিং কার্বন ডাইঅক্সাইড বা প্রডিউসিং এনার্জি। We also burn these materials to dash our everyday needs, to fulfill our everyday needs. 2 এর পরে V1 হয়, অর্থাৎ আমরা এই গ্যাসগুলো পুড়িয়ে থাকি আমাদের প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য। বাট ফর আওয়ার ওন সেফটি, নিজেদের সুরক্ষার জন্য, উই হ্যাভ টু এনকারেজ ড্যাশ। আচ্ছা, এখন নিজেদের সুরক্ষার জন্য আমরা কি করব? আমরা কি এই জীবাশ্ম জ্বালানি পোড়াবো? না, আমরা কোন কাজটাকে এনকারেজ করব? আমরা অবশ্যই গাছ লাগানোকে এনকারেজ করব বা নন রিনিউয়েবল এনার্জিকে এনকারেজ করব। তাহলে বাট ফর আওয়ার ওন সেফটি উই হ্যাভ টু এনকারেজ নন রিনিউয়েবল এনার্জি।
আদারওয়াইজ তা না হলে আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ উইল বি অ্যাট এ স্টেক। স্টেক মানে হচ্ছে একটা হুমকিতে থাকবে বা একটা কোনো কিছুর একটা হুমকিতে চলে আসবে, এরকম বোঝাতে চাচ্ছে। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। ওকে, এর পরেরটা সলভ করি। ইট ইজ ট্রু দ্যাট মোস্ট অফ দ্য ন্যাচারাল ফেনোমেনা আর বিয়ন্ড হিউম্যানস কন্ট্রোল। এটা সত্য যে বেশিরভাগ প্রাকৃতিক যে বিষয়বস্তুগুলো আছে এগুলো মানুষের নিয়ন্ত্রণের বাইরে। ইয়েট তবুও হি ক্যান ড্যাশ সাম অ্যাসপেক্টস হি ক্যান কন্ট্রোল। ক্যানের পরে V1 হবে, তাহলে আমরা কন্ট্রোল দিব। কিন্তু এটাও তবুও মানুষরা কিছু জিনিস নিয়ন্ত্রণ করতে পারে, যেমন গ্রিন হাউস এফেক্ট বাই হিজ ওয়াইজ অ্যাক্টিভিটিস। কিসের মাধ্যমে? তার জ্ঞানের কাজের মাধ্যমে। কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য মেইন ড্যাশ অফ ইট। কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য মেইন রিজন বলতে পারেন, ইজ দ্য মেইন কজ বলতে পারেন, যে কোনো কিছু বলতে পারেন। আমি কজ বলছি, যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান কারণ। কিসের? এটার। কিসের প্রধান কারণ? গ্রিন হাউসের প্রধান কারণ। কার্বন ডাইঅক্সাইড ইজ বিং ড্যাশ ইন দ্য অ্যাটমসফিয়ার বাই দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। আচ্ছা, ইজ বিং ড্যাশ, কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে? তৈরি হচ্ছে। তৈরি হওয়া মানে কি? প্রডিউস। কিন্তু এখানে V3 হবে, তাহলে ইজ বিং প্রডিউসড। যেহেতু এটা প্যাসিভ সেন্টেন্স তাই প্রডিউসড, V3। In fact, প্রকৃতপক্ষে industrial activities have given rise to many factories where coal is dash for energy, where coal is used বা coal is burned, যেখানে কয়লা পোড়ানো হয় is burned for energy, যেখানে কয়লা পোড়ানো হয় কেন? শক্তির জন্য। Moreover, আরো যদি বলি, mineral oil and natural gas are also used for various purpose, অনেক কারণে। দেখেন various একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন হয় তাই আমরা পারপাস দিব। ওকে, পরে যাচ্ছি। আমাদের এটাও ইউনিট 3 এর 2 এর একটা প্যাসেজ, সরি এটা মেবি ইউনিট 2 এর। হ্যাঁ, বলছি লেটস সেভ আওয়ার প্ল্যানেট, চলো আমরা আমাদের পৃথিবীটাকে বাঁচাই। প্রথমেই আছে এভরিওয়ান মাস্ট প্লে আ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। প্রত্যেকটা মানুষের অবদান রাখা উচিত আমাদের এনভায়রনমেন্ট বা পরিবেশটাকে বাঁচানোর জন্য। কি ধরনের অবদান? There are many things you can do on your own every day. আমরা এরকম অনেক কাজ প্রতিদিন নিজে থেকেই করতে পারি to help save the planet. Here are some suggestions. অর্থাৎ পৃথিবীকে বাঁচানোর জন্য অনেক কাজ করতে পারি, নিচে কিছু সাজেশন দেওয়া আছে। প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে রিডিউস করতে পারি। রিডিউস, কমাবো, হ্রাস করব। কি হ্রাস করব? Really, the best thing we can do for the planet is to use its resources properly. পৃথিবীর জন্য সবচেয়ে ভালো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে পৃথিবীর যে সম্পদগুলো আছে সেগুলোকে যথাযথভাবে ব্যবহার করতে পারি। Our unplanned activities are also responsible for the environment crisis. অর্থাৎ আমাদের যে অপরিকল্পিত কার্যক্রমগুলো আছে সেগুলোও দায়ী আমাদের পরিবেশগত ধ্বংসের জন্য। Here are some questions you can ask yourself before buying something. এখন পরিবেশকে বাঁচানোর জন্য কি করতে হবে? যে কোনো কিছু কেনার আগে নিজেকে কিছু প্রশ্ন করতে হবে। প্রশ্নগুলো কেমন? Do I really need this? এটা কি আমার আসলেই লাগবে? অথবা এটাকে জিজ্ঞেস করবেন, is there any another product which would do the same thing but is more sustainable? কোনো কিছু কেনার আগে নিজেকে প্রশ্ন করবেন, আচ্ছা এরকম কি অন্য কোনো প্রোডাক্ট আছে যেটা এরকমই কাজ করবে কিন্তু আরো বেশি টেকসই হবে? or ask the question, অথবা এটা জিজ্ঞেস করবেন, will this last a long time? যেটাই কিনছেন তখন প্রশ্ন করবেন যে এটা কি বেশি দিন টিকবে? Some other questions may be, আরো কিছু প্রশ্ন করতে পারেন, do I know how this item was made? আমি কি জানি এই জিনিসটা কিভাবে বানানো হয়েছে? or how it will be used, অথবা এটা কিভাবে ব্যবহার করা হবে, and how it will be disposed of, এবং কিভাবে এটা পৃথিবীতে শেষ হয়ে যাবে, নিঃশেষ হবে, বিলিয়ে যাবে কিভাবে, এটাকে আমরা জানি। তাহলে যে কোনো কিছু কেনার সময় আমরা এখানে 5-6টা কোয়েশ্চেন পেয়েছি, এগুলো জিজ্ঞেস করব। রিইউজ, তারপর আমরা রিইউজের ব্যাপারটাও শিখব। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ অর মাগ অ্যাট ইউর স্কুল অর লোকাল ক্লাব? মনে করো তোমার একটা সিরামিক কাপ বা মাগ আছে যেটা তুমি ব্যবহার করবে কোথায়? নিজের স্কুলে অথবা ক্লাবে। ইট মিনস, এটার মানে হচ্ছে দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে। এটার মানে হচ্ছে তোমার কাছে কোনো প্লাস্টিকের কাপ নেই যেটা তুমি ফেলাবে। তোমার নিজের কাচের কাপ আছে যেটাতে তুমি খাচ্ছ, কোনো প্লাস্টিকের কাপ নেই।
ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিইউজ ইট এভরিডে, তুমি এটা প্রতিদিন ইউজ করবে এবং ধৌত করতে পারবে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, উই আর এনকারেজ টু বাই নিউ ইমপ্রুভড আইটেম ইভেন ইফ দোজ ওয়ান উই হ্যাভ ক্যান বি রিপেয়ার্ড অর রিইউজড। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে আমাদের কাছে যে জিনিসটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারবো বা মেরামত করে ঠিক করে ব্যবহার করতে পারবো, তা সত্ত্বেও আমাদেরকে বারবার অনুপ্রাণিত করা হয় কি করতে? আমাদের নতুন জিনিস কিনতে অনুপ্রাণিত করা হয়। When we buy things, যখন আমরা কোনো জিনিস কিনি, we should buy those that are durable, যেগুলো টেকসই ওগুলো কিনবো। We should use them properly, ঠিকভাবে ব্যবহার করব, and have them repaired when necessary, এবং নষ্ট হলেই ফেলে দিব না, সেগুলোকে মেরামত করে ঠিক করে নিব। If we practice this, যদি আমরা এটা অনুশীলন করি, many things will not last a lifetime but also be passed on for use। অর্থাৎ আমরা যদি এরকম ভাবে ব্যবহার করি মেরামত করে, তাহলে আমরা যে কোনো জিনিস শুধুমাত্র সারা জীবন ব্যবহারই করতে পারবো না, ভবিষ্যৎ প্রজন্মের কাছেও রেখে যেতে পারবো। However, যাই হোক, if something is truly unusable for its original purpose, try to be more creative and think of how else it might be used। এখন মনে করো তোমার একটা হিজাব আছে যেটা আসলে আর ব্যবহারযোগ্য নয়, তখন তুমি এই হিজাবকে কি করবে? ওই যে ঘর মোছা ন্যাকড়া বানিয়ে ফেলবে বা তেনা বানিয়ে ফেলবে, যেটা আসলে বাসায় করে। When you are done with it, think of whether someone else might be able to use it। তখন চিন্তা করো যে, মনে করো একটা জিনিস এখন তুমি ভালো অবস্থায় আছে কিন্তু তুমি ব্যবহার করতে পারবে না, তখন চিন্তা করো যে এটাকে আমি না ব্যবহার করলে অন্য কেউ ব্যবহার করতে পারবে। You can donate some of the things to the poor, তুমি চাইলে কিছু জিনিস গরিবদের দানও করতে পারো। You may also sell some of your used items through the personal advertisements in the local newspaper or in social media। চাইলে নিজের কিছু জিনিস ব্যবহার করেছো যেগুলো সেগুলো বিক্রিও করতে পারো, কোথায়? সোশ্যাল মিডিয়াতে অথবা পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপনের মাধ্যমে। এছাড়া রিইউজ গেল, রিইউজের পর আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে রিসাইকেল করতে পারো। রাদার দ্যান থ্রোয়িং অ্যান আইটেম আউট when neither you nor anyone else can make use of it, have it recycled। অর্থাৎ না তুমি না তোমার সাথে অন্য কেউ এটা ব্যবহার করতে পারছে, তখন এরকম আইটেমকে ফেলে না দিয়ে সেটাকে রিসাইকেল করো। মনে করো রিইউজ করা যাচ্ছে না, সেটাকে রিসাইকেল করবে কিভাবে? And if recycling is not possible, it is better to spend goods to a landfill or have them burned up। তখন জিনিসগুলোকে কি করবে? যখন রিসাইকেল করা যাবে না, একটা ময়লার ভাগাড়ে ফেলে দিবে অথবা সেগুলোকে পুড়িয়ে ফেলবে। Find out what types of materials can be recycled in your area। খুঁজে বের করো যে তোমার এলাকায় কোন কোন জিনিস রিসাইকেল করা সম্ভব। Clean and sort the materials before putting them out in the bin। এবং ময়লায় ফেলার আগে সেগুলোকে ঠিক করে আলাদা আলাদা করে নাও, এটা প্লাস্টিক, এটা তরল ময়লা, এটা কঠিন ময়লা, এগুলো আলাদা করে নাও, সর্ট করে নাও। Recycling your drink and food cans means there will be less trash in the resource recovery facility or landfill। অর্থাৎ যখন তুমি তোমার ড্রিঙ্কিং ক্যান বা ড্রিঙ্কিং কাপ বা ফুড কাপস গুলো রিসাইকেল করছো, তখন পৃথিবীতে ময়লা আবর্জনার পরিমাণটা একটু হলেও কমবে। Moreover, a company can use the old cans to make new ones। এমনকি কিছু কিছু কোম্পানি পুরনো ক্যান ব্যবহার করে নতুন ক্যানও তৈরি করতে পারবে। আচ্ছা আসেন আমরা এমসিকিউ দেখি। ওয়ার্ড রিকভারি মিনস, রিকভারি মানে হচ্ছে গেট ব্যাক, কোনো কিছু ফিরে পাওয়া। We should try to be more creative and think of how else it might be used। আমরা চিন্তা করব যে এটাকে আর কিভাবে ব্যবহার করা যায়, আমরা ক্রিয়েটিভ হব, সৃজনশীল হব। Which of the following has the closest meaning of the word encouraged? Encourage মানে কোনো কিছু করতে আরো বেশি উৎসাহিত করা, অনুপ্রাণিত করা। Made interested। What is the purpose of reduce, reuse and recycle? Reduce, reuse and recycle এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে to save the earth, পৃথিবীকে বাঁচানোই হচ্ছে আমাদের উদ্দেশ্য। If recycling is impossible, মনে করো রিসাইকেল করা যাচ্ছে না, তখন কি করব? সেটাকে পুড়িয়ে ফেলবো অথবা ময়লার ভাগাড়ে ফেলে দিব। তাহলে we should send it to a landfill or burn up। The word environment means, environment মানে যেখানে আমরা থাকি, আমাদের চারিপাশে যা কিছু আছে, তাহলে সারাউন্ডিংস। পরের প্রশ্ন, if something is truly unusable for its original purpose, অর্থাৎ মনে করো যে একটা জিনিসকে আসল যেটা ইউজ, অরিজিনাল পারপাস যেটা, সেটার জন্য ব্যবহার করতে পারছো না, তখন কি করবে? তখন ট্রাই টু বি ভেরি ক্রিয়েটিভ অ্যান্ড থিঙ্ক দ্য ওয়ে অফ ইউজিং। তখন সৃজনশীল হও
এবং অন্যভাবে ব্যবহারের চেষ্টা করো। অর্থাৎ এই ওন্না দিয়ে ওন্নার কাজ না হলে বা এই হিজাব দিয়ে হিজাবের কাজ না হলে এটাকে ঘর মুছার ন্যাকড়া বানিয়ে ফেলো। এটাই ক্রিয়েটিভিটি। আসেন আমরা কিছু প্রশ্ন উত্তর দেখি। Whom does the author blame for the environmental crisis? পরিবেশগত ক্ষয়, বিপর্যয় অথবা সংকটের জন্য দায়ী কে? অবশ্যই আমরা মানুষরা। তাহলে the author blames mainly the user or the consumer society. User আর consumer society দায়ী, মানে কি ভোক্তা সমাজ, যে সমাজ ভোগ করে, যার একটা দরকার চারটা কিনে, সেই ভোক্তা সমাজই আসলে দায়ী কিসের জন্য? আমাদের পরিবেশের নষ্টের জন্য, for environmental crisis. আচ্ছা, how many questions can you ask yourself before buying the products? যে কোনো থিংস বা প্রোডাক্ট কেনার আগে তুমি নিজেকে কয়টা প্রশ্ন করতে পারবে? Before buying the things we can ask ourselves 4 questions. 7টা প্রশ্ন করা যেতে পারে। কি কি? Whether the materials are needed or not, যে আমি কি এটা লাগবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, if there is another product more sustainable, এর চেয়ে বেশি টেকসই কিছু আছে কিনা। নাম্বার 3, how long this item will last, এটা কতদিন টিকে থাকবে। and number 4, how this item was made and how it is used and disposed of, কিভাবে বানানো হয়েছে, কিভাবে ব্যবহার করব, কিভাবে ফেলে দিব। এই 4টা প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করতে হবে। পরের প্রশ্ন, why is it necessary to save our planet? কেন আমাদের পৃথিবীকে বাঁচানো গুরুত্বপূর্ণ? কারণ আমরা থাকি পৃথিবীতে। সিম্পল অ্যান্সার, unless the planet is saved, যদি না পৃথিবী বেঁচে থাকে, our lives on earth will of course be under tremendous threat, অর্থাৎ পৃথিবী যদি না থাকে তাহলে পৃথিবীতে আমাদের জীবন বিশাল এক হুমকিতে থাকবে। Without saving the planet, পৃথিবী না বাঁচাতে পারলে we can hardly expect a peaceful and comfortable life, তাহলে আমরা একটা শান্তিপূর্ণ কমফোর্টেবল লাইফ কল্পনাই করতে পারবো না। Do you think recycling can contribute to the development of our country? How? তুমি কি মনে করো যে রিসাইক্লিং আমাদের দেশে ডেভেলপমেন্টে, উন্নয়নে অবদান রাখবে? কিভাবে? ইয়েস, হ্যাঁ আমি মনে করি। এইগুলোর অ্যান্সার এরকম যখন তোমাকে প্রশ্ন করবে মনে করো কিনা, রাজি কিনা, তখন ইয়েস বা নো দিয়ে শুরু করবে। ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক রিসাইক্লিং ক্যান কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। হ্যাঁ আমি মনে করি রিসাইক্লিং আমাদের দেশের কল্যাণে বা উন্নয়নে অবদান রাখতে পারে। বিকজ কেননা অ্যাজ আ পুয়ার অ্যান্ড ডেভেলপিং কান্ট্রি, কেননা আমরা একটা দরিদ্র এবং উন্নয়নশীল দেশ হিসেবে উই ক্যান নট প্রডিউস মোর অ্যান্ড মোর নিউ থিংস। আমরা প্রতিদিন নতুন নতুন জিনিস উৎপন্ন করতে পারবো না, কারণ আমরা গরিব একটা দেশ। সো তাই when we reuse something, যখনই আমরা কোনো কিছু পুনর্ব্যবহার করি, it will definitely help flourish our economic growth, তখন এটা অবশ্যই আমাদের অর্থনৈতিক উন্নয়নকে আরো বেশি চাঙ্গা করতে সহযোগিতা করবে। আমি অনৈতিক লিখে ফেলেছি অর্থনৈতিক লিখতে যে, সরি। পরের প্রশ্ন, হোয়াট ইজ আনফরচুনেট ফর আস অ্যান্ড হোয়াট ক্যান উই ডু? কোনটা আমাদের জন্য আনফরচুনেট এবং আমরা কি করতে পারি? আচ্ছা, ইট ইজ আনফরচুনেট ফর আস দ্যাট উই আর এনকারেজ টু বাই আ নিউ ইমপ্রুভড থিংস। অর্থাৎ আমরা এই জন্য আনফরচুনেট যে আমাদেরকে সবসময় নতুন নতুন ইমপ্রুভড আইটেম কিনতে উৎসাহিত করা হয়। বাট উই ক্যান ভেরি ওয়েল রিপেয়ার অ্যান্ড রিইউজ দ্য এক্সিস্টিং ওয়ান, কিন্তু আমরা খুব সহজেই যেটা আছে সেটাকে মেরামত করে ব্যবহার করতে পারি, কিন্তু না, আমাদের সবসময় নতুন জিনিস কিনতে এনকারেজ করে, এবং এটাই অনেক বেশি আনফরচুনেট, দুর্ভাগ্যের ব্যাপার। Besides, when we buy anything new, we should do it thinking that they are durable, usable and repairable. এবং আমরা কি করব? আমরা অবশ্যই যখন কোনো কিছু কিনবো তখন আমরা ভাববো যেগুলো কি ডিউরেবল কিনা, টেকসই কিনা, ইউজেবল কিনা, ব্যবহারযোগ্য কিনা এবং রিপেয়ারেবল কিনা, আবার মেরামত করে ব্যবহার করা যাবে কিনা। আমরা একটা fill in the blank দেখতে পাচ্ছি, দেখি। ইট ইজ আওয়ার ড্যাশ টু সেভ আওয়ার প্ল্যানেট, ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমাদের দায়িত্ব পৃথিবীকে বাঁচানো, অথবা রেসপন্সিবিলিটি। অ্যান্ড অল অফ আস শুড টেক অ্যান ড্যাশ পার্ট, and all of us should take an, আচ্ছা অ্যান্সার অ্যাক্টিভ হতে পারে। অ্যান্ড যেহেতু একটা আর্টিকেলের পরে আমরা এখানে শূন্যস্থান দিয়ে নাউন দেখতে পাচ্ছি, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ হবে, কারণ আর্টিকেল আর নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ হয়। আর আর্টিকেল যেহেতু অ্যান, তাই এখানে ভাওয়েল দিয়ে শুরু হবে এমন একটা শব্দ লাগবে, তাহলে আমাদের একটা সক্রিয় পদক্ষেপ নিতে হবে, অ্যান অ্যাক্টিভ পার্ট
পরিবেশকে বাঁচানোর জন্য we should ask ourselves some questions regarding the dash and necessity. আমরা যখন প্রশ্ন করব কোনো কিছু কেনার সময় কি চিন্তা করে, রিগার্ডিং দ্য ম্যাটেরিয়াল অর্থাৎ ম্যাটেরিয়াল সম্পর্কে জানবো, অথবা রিগার্ডিং দ্য নেসেসিটি, অথবা রিগার্ডিং দ্য ডিউরেবিলিটি, যেটার জন্যই হোক আমরা এই প্রশ্নগুলো জানার চেষ্টা করব। ইট ইজ বেটার dash of throwing, it is better dash of throwing an item into the dash, we shall give it to some company who can reuse it. It is better আচ্ছা এখানে অফটা বাদ দিতে হবে, একটু প্রিন্টিং একটু টাইপিং মিস্টেক হয়েছে। ইট ইজ বেটার দেন থ্রোয়িং অ্যান আইটেম, অর্থাৎ একটা জিনিস ফেলে দেওয়ার থেকে ভালো, দেন ইনটু দ্য ড্যাশ ইনটু দ্য বিন, ইট ইজ বেটার দেন থ্রোয়িং অ্যান আইটেম ইনটু দ্য বিন, অর্থাৎ ময়লার ঝুড়িতে একটা আইটেমকে ফেলে দেওয়ার থেকে ভালো কোনো কোম্পানিকে সেটা দিয়ে দেওয়া, যেটা তার যারা এটাকে রিইউজ করতে পারবে। তাহলে ইট ইজ বেটার দেন থ্রোয়িং অ্যান আইটেম ইনটু দ্য বিন, উই শ্যাল গিভ ইট টু সাম কোম্পানি। আচ্ছা এরপরে আমরা আরেকটা প্যাসেজে যাচ্ছি, যেটা হচ্ছে আসলে ইউনিট 6 এর। আপনারা ইউনিট 6 এর লেসন 3 তে এটা পাবেন, মালদ্বীপ বা মলদ্বীপস, আমরা এটা একটু পড়বো। ইউনিট 6 লেসন 3, এটা কিন্তু আমরা দেখতে পাবো যে ঢাকা বোর্ড 19-এ অনেকবার এসেছে, অনেকবার না সরি ঢাকা বোর্ড 19-এ এসেছে একবার। এবং এটাকে আমরা ইউনিট 6 এর মধ্যে যতগুলো গল্প আছে তার মধ্যে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব এটাকেই দিতে পারি। এটাতে আপনার স্টার মার্ক দিয়ে রাখবেন যে গল্পটা মালদ্বীপ নিয়ে, মালদ্বীপের ভৌগোলিক অবস্থান এবং এটার বিভিন্ন তথ্য নিয়ে, যে দ্য রিপাবলিক অফ মলদ্বীপস ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি ইন দ্য ইন্ডিয়ান ওশান, অর্থাৎ মালদ্বীপ হচ্ছে একটা আইল্যান্ড কান্ট্রি বা দ্বীপ দেশ, কোথায়? ভারত সাগরের মধ্যে, ভারতীয় সাগরের মধ্যে। ইট হ্যাজ 1199 আইল্যান্ডস, এখানে 1199টা মানে প্রায় 1200 দ্বীপ আছে। দ্যাট আর ক্লাস্টার্ড মানে পঞ্জীভূত মানে একত্রিত, ইনটু 26 মেজর অ্যাটলস, 26টা অ্যাটলের মাঝে এগুলো একত্রিত। কোনগুলো? 1199টা দ্বীপ। An atoll is a ring-shaped coral reef. অ্যাটল হচ্ছে একটা গোলাকৃতির কোরাল রিফ বা কোরাল প্রাচীর, or a string অথবা একটা লম্বা সারির মতো of closely spaced coral islands, অর্থাৎ কোরাল দ্বীপগুলো যখন একটার পর একটা দাঁড়ায় বা একটার পর একটা ঘেরাও করে থাকে, সেগুলোকে দেখতে কেমন মনে হয়? অ্যাটলের মতো। সো 26টা অ্যাটলের মধ্যে 1199টা দ্বীপ আছে। The natural coral reefs of the Maldives are surrounded by the sea all around and stand out as a pearl in the Indian Ocean. এখানে আমরা পার্লটাকে সবাই মার্ক করব যে মালদ্বীপের চারপাশে পানি এবং সেটা ভারতীয় সাগরের মাঝে, মালদ্বীপটাকে দেখতে মনে হয় একটা মুক্তার মতো। The Maldives is the 8th smallest country in the world. এখানে আমরা 8 আন্ডারলাইন করব যে পুরো পৃথিবীর মধ্যে 8ম ছোট দেশ হচ্ছে মালদ্বীপ, কেননা এটার এরিয়া আয়তন হচ্ছে 300 বর্গ কিলোমিটার। It is the smallest Asian country in terms of population and size, এবং এটা জনসংখ্যা এবং আকৃতি উভয়ের দিক থেকে সবচেয়ে ছোট একটি দেশ। People have been living on the island of Maldives for nearly 3000 years. এখানে মানুষরা প্রায় 3000 বছর ধরে থাকছে। They set sail from different parts of the world, Asia, Arabia, Europe and America to come to these islands. এখানে অনেক জায়গা থেকে মানুষ এসেছে, এশিয়া থেকে, আরব থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, অনেক জায়গা থেকে এই দ্বীপে মানুষ এসেছে এবং 3000 বছর ধরে এখানে মানুষরা বসবাস করছে। The earliest settlers of the Maldives were probably from southern India and Sri Lanka, who came to these islands in the 4th and 5th centuries BC. Everyone underline southern India আর আন্ডারলাইন করেন শ্রীলঙ্কা, অর্থাৎ ভারতের দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা থেকে সর্বপ্রথম মানুষরা মালদ্বীপে আসে। অর্থাৎ মালদ্বীপের প্রথম যারা আসে তারা কোত্থেকে আসে? দক্ষিণ ভারত থেকে এবং শ্রীলঙ্কা থেকে। কবে আসে? 4th এবং 5ম শতকে বিসি, বিসি মানে বিফোর ক্রাইস্ট। ইন দ্য 12th century ED, 12 শতকে এডি, sailors from East Africa and Arab countries came to the Maldives. ইস্ট আফ্রিকা থেকে অর্থাৎ পূর্ব আফ্রিকা থেকে এবং আরব থেকে মানুষরা আসে। কবে কবে আসে? এটা আসে হচ্ছে 12 শতকে, 12 শতকে।
As a result, এর ফলে the Maldivians who were originally Buddhists were converted to Sunni Islam in the mid of 12th century. দেখেন যেহেতু 12 শতকের দিকে আরব আসে, আরব মানে ইসলাম, এবং তারা আসার কারণে বৌদ্ধ ধর্ম যেটা ছিল মালদ্বীপে সেটা রূপান্তরিত হয়ে অধিকাংশ মানুষ হয়েছে সুন্নি ইসলাম। 1344 দিকে ইবনে বাতুতা a famous Arab historian and scholar traveled around the Maldives, অর্থাৎ একজন আরব ইতিহাসবিদ এবং একজন পণ্ডিত স্কলার এই মালদ্বীপে আসে যার নাম ইবনে বাতুতা। In the 16th century 16 শতকে পর্তুগিজ কনকোয়ার্ড দ্য মলডিভস। তাহলে দেখেন বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এসে মলদ্বীপে থাকে, শাসন করে। পর্তুগিজরা আসলো 16 শতকে and ruled Maldives for the country for 15 years, 15 বছর শাসন করলো। কত বছর? 15 বছর। Although যদিও governed as an independent Islamic Sultanate for the most of its history from 1153 to 1968, the Maldives was a British colony from 1887 to 1965. দেখেন 1153 থেকে 1968 পর্যন্ত, 1153 থেকে 1968 পর্যন্ত দেশটা ইসলামিক সুলতানি শাসনামল মেনে চলেছে, এবং এই সময়কালে যেই শাসন করতে আসুক, সেটা পর্তুগিজ হোক, সেটা আরব হোক, সেটা ব্রিটিশ হোক, সবাই ইসলামিক সুলতানি শাসনামলটা দেখেছে, ওইটা ছিলই। এবং সেইখানে আসে পর্তুগিজরা আসে 16 শতকে, 12 শতকে আসে ইবনে বাতুতা, 15 বছর পর্তুগিজরা শাসন করলো। তারপরে আসলো ব্রিটিশরা সব জায়গায় শাসন করলো। সে 1887 সালে আসলো এবং 1965 পর্যন্ত শাসন করলো। দেখেন এই সময়টাতেও কি ছিল? ইসলামিক সালতানাত ছিল, কিন্তু সেটা কিন্তু যায় নাই। কিন্তু ইসলামিক সালতানাতটা তাহলে আসলে কখন গেল? Following independence from Britain in 1965, the Sultanate continued to operate for another 3 years. 1965 ব্রিটিশদের থেকে মুক্তি পায়, কিন্তু তারপরও আরো 3 বছর এই শাসন চলতে থাকে। On November 11 নভেম্বর 1968, 1968, the Sultanate was abolished. Abolished মানে বাতিল করা হয়, অর্থাৎ সুলতানি শাসনামল শেষ, and replaced by a republic, and the country assumed its present name. এবং এটা হয়ে গেল গণপ্রজাতন্ত্রী দেশ, এবং এটার নাম ধারণ করলো গণপ্রজাতন্ত্রী মালদ্বীপ। The Maldives is famous as a tourist destination because of its pleasant weather. এগুলো আন্ডারলাইন করব। হেভেনলি বিচেস অ্যান্ড লাগুনস। মালদ্বীপ কেন এত জনপ্রিয় একটা ভ্রমণের জায়গা? কেন? কারণ এটার আবহাওয়া সুন্দর, এটার যে বিচ বা সমুদ্র সৈকত আছে খুবই সুন্দর, এটার যে লাগুন বা হ্রদ আছে সেটাও খুবই অসাধারণ। লাক্সারিয়াস হলিডে রিসোর্টস অ্যান্ড দ্য পিস লাভিং পিপল। শুধু তাই নয়, এখানে লাক্সারিয়াস বিলাসবহুল হলিডে রিসোর্ট আছে, এবং এখানের মানুষরাও কি খুবই শান্তিপ্রিয়। তাহলে যদি প্রশ্ন আসে কেন মালদ্বীপ ফেমাস, তখন এই পয়েন্টসগুলো উল্লেখ করতে হবে। The Maldives was ranked as the best country for beautiful beaches and facilities for recreation in 2008. 2008 সালে সর্বশ্রেষ্ঠ দেশ কোন দিক থেকে, কি বিবেচনায়? সবচেয়ে বেশি সুন্দর সমুদ্র সৈকত এবং বিনোদনের দিক থেকে বিবেচনা করলে মালদ্বীপ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ। The Maldives is well known for being the lowest country in the world. দেখেন মালদ্বীপ একটা লোয়েস্ট কান্ট্রি। এখন লোয়েস্ট যদি না বুঝেন আমি বলে দেই, লোয়েস্ট মানে হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে কতটুকু নিচে, অর্থাৎ এটা সমুদ্র পৃষ্ঠর খুব কাছে, সমুদ্র পৃষ্ঠর খুব কাছে। যেমন আমরা সমুদ্র পৃষ্ঠটা আমাদের থেকে অনেক উপরে, কিন্তু সমুদ্র পৃষ্ঠ মালদ্বীপের থেকে অল্প একটু উপরে। দেখেন এটা পড়লে বুঝবেন আপনারা বলতেছে Unfortunately, দুর্ভাগ্যবশত, this small country with idyllic natural beauty, এই ছোট্ট দেশ যার এত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আছে, is under threat, একটা হুমকিতে আছে, from rising sea levels due to global warming. কিসের হুমকি? সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার হুমকি। Most of the country is just 1.5 meters above sea level. অর্থাৎ দেশগুলো তো অবশ্যই সমুদ্র পৃষ্ঠ থেকে একটু উপরে থাকে, যেমন বাংলাদেশ সমুদ্র পৃষ্ঠ থেকে একটু উপরে, অন্যান্য দেশও সমুদ্র পৃষ্ঠ থেকে উপরে, কিন্তু মালদ্বীপ সমুদ্রপৃষ্ঠের খুব কাছে, কারণ এটা খুবই লো একটা দেশ, খুবই নিচু। কতটুকু উপরে? মাত্র 1.5 মিটার উপরে, একটুখানি উপরে। এবং এই দেশের সবচেয়ে যে হাইয়েস্ট পয়েন্ট, সবচেয়ে পিক পয়েন্ট, সেটা মাত্র 2.3 মিটার উপরে।
সমুদ্র থেকে মাত্র 2.3 মিটার উপরে। আর সাধারণত আপনারা যদি অন্য কোনো কান্ট্রি চিন্তা করেন সেটা অনেকটা উপরে থাকে সমুদ্রপৃষ্ঠ থেকে। দ্যাট মিন্স মালদ্বীপ সমুদ্রের খুব কাছে অবস্থান করে। Many predictions have been made with respect to Maldives being swept away by the rising water level in the Indian Ocean. অনেক এরকম প্রেডিকশন বা অনুমান করা হয়েছে যে ভারতীয় সাগরের পানির উচ্চতা বাড়ার সাথে সাথে মালদ্বীপও ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। When the power of tsunami of 2004 hit the island nation, many of the island's dry parts were flooded by the sea water. যখন 2000 সালে সুনামি আসলো তখন কি হলো, আইল্যান্ডের যে ড্রাই অংশগুলো, শুকনো অংশগুলো ছিল সেগুলো প্রবাহিত হয়ে গেল বা প্লাবিত হয়ে গেল পানির নিচে। The government of the Maldives has begun to purchase land from nearby countries for resettling its people in case the island goes underwater. এখন সরকার কি করবে, সরকারও কিছু পদক্ষেপ নিচ্ছে। মালদ্বীপের আশেপাশে দেশ থেকে জমি কিনছে এবং মালদ্বীপের মানুষগুলোকে সেখানে স্থানান্তর করছে, কেননা মালদ্বীপ যে কোনো সময় পানির নিচে তলিয়ে যেতে পারে। In order to highlight the threats of global warming to its low-lying islands, the government of Maldives held a cabinet meeting underwater in 2009. এখন এই যেগুলো নিচু দেশ এগুলো যে পানির নিচে চলে যেতে পারে, এই হুমকিটাকে তুলে ধরার জন্য মালদ্বীপ 2009 সালে পানির নিচে একটা ক্যাবিনেট মিটিং করলো, মন্ত্রিসভাদের মিটিং করলো একটা। That was the first ever underwater cabinet meeting in the world, এবং এটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম মন্ত্রিসভাদের একটা সভা যেটা পানির নিচে হয়েছে। The meeting took place about 5 meters underwater in a blue-green lagoon on a small island. এই মিটিংটি হয়েছিল পানি থেকে 5 মিটার নিচে একটা নীলচে সবুজ রঙের হ্রদের মধ্যে। While underwater, পানিতে থাকাকালীন অবস্থায় the cabinet signed a document calling on all nations to cut their carbon emissions. তখন মন্ত্রীরা একটা ডকুমেন্ট স্বাক্ষর করলো যেখানে তারা নিশ্চিত করলো যে সকল দেশের কার্বন নিঃসরণটাকে কাট করতে হবে, কমিয়ে আনতে হবে। এই চুক্তিতে তারা স্বাক্ষর করলো 2009 সালের পানির নিচে সর্বপ্রথম সংগঠিত ক্যাবিনেট মিটিং এ। আচ্ছা, এখন বলতে পারেন যে পানির নিচে কাগজ ভিজে নাই, পানির নিচে কি হয় নাই, তারপর পানির নিচে কলমের কালি আসে, ওগুলো বিশেষ ধরনের কাগজ কলম ছিল। আচ্ছা, আমরা এমসিকিউ গুলো দেখি। The natural coral reefs of Maldives look like Maldives are like pearls because dash. আচ্ছা, কেন এদেরকে pearls এর মতো বলা হচ্ছে? Because pearls are vastly collected, কারণ এগুলো অনেক সংগ্রহ করা হয় না। অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা, দে লুক লাইক পার্লস হ্যাভিং সি অ্যারাউন্ড। এটা দেখতে মুক্তার মতো, কারণ চারপাশে সাগর আর মাঝখানে একটা দ্বীপ, তো এটা দেখতে কিসের মতো মনে হয়, লাইক আ পার্ল, এটা পার্লের মতো মনে হয়। দ্য ওয়ার্ল্ড ক্লাস্টার্ড মিনস, ক্লাস্টার্ড মানে একত্রিত, তাহলে স্ক্যাটার্ড মানে মানে বিচ্ছিন্ন না, ডিজেক্টেড না, সারাউন্ডেড না। সারাউন্ডেড মানে ঘেরাও করা, ক্লাস্টার্ড আর বাউন্ডেড। দেখেন সারাউন্ডেড আর বাউন্ডেড দুইটাই কাছাকাছি মিনিং ক্যারি করে। সারাউন্ডেড মানে ঘেরাও, বাউন্ডেড মানেও সেম, আমরা এখানে বাউন্ডেড দিতে পারি। The Maldives is also the smallest country in the continent of Asia with respect to dash. দেখেন পুরো পৃথিবীতে তো অষ্টম ছোট, আর এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট কোন কোন ক্ষেত্রে, সাইজ আর জনসংখ্যা, পপুলেশন এন্ড দ্য সাইজ। ইবনে বাতুতা ট্রাভেলড, ইবনে বাতুতা এসেছিল মালদ্বীপে। Only a few islands of the Maldives, the entire Maldives, the rural Maldives, the remotest Maldives. আমরা জানি সে মালদ্বীপে আসে, তাহলে আমরা বলবো the entire Maldives. On November 11, 1968, the Sultanate was dash. আচ্ছা, 1968 সালের 11 নভেম্বর সুলতানি শাসনামল বাতিল হয়ে যায়, তাহলে বাতিল হওয়া মানে ডিসমিসড, তাহলে অ্যান্সার হবে ডিসমিসড। আচ্ছা, ডিসমিস আমরা বলতে পারবো না, ডিসমিস না বলে ডিসঅ্যাপিয়ার্ড বলতে পারি, মানে কি শেষ হয়ে যাওয়া। আচ্ছা, ডিসমিসও বলা যায়, আবার ডিসঅ্যাপিয়ার্ড মানে হারিয়ে যাওয়া বলা যায়, অ্যাবলিশ মানেও বাতিল হওয়া। আচ্ছা, ডিসমিসই বলি, সমস্যা নেই। দেখেন দুইটাই একদম কাছাকাছি, ডিসমিস মানে বাতিল আর ডিসঅ্যাপিয়ার মানে হারিয়ে যাওয়া বা নিশ্চিহ্ন হয়ে যাওয়া, একই অর্থ ধারণ করে। যদি দুইটা অপশন না থাকতো একটা দিলেই হইতো, আপনি ডিসমিসও দিতে পারেন, ডিসঅ্যাপিয়ার্ডও দিতে পারেন। The tourists have a great dash for visiting the Maldives. মালদ্বীপে ভিজিট করার জন্য টুরিস্টদের মধ্যে অনেক কি আছে, অ্যাট্রাকশন, আকর্ষণ আছে। The Maldives is a remarkable tourist attraction for the tourists because it's dash. মালদ্বীপ খুবই জনপ্রিয় একটা ভ্রমণকারীদের কাছে আকর্ষণ, কেন না, বিকজ অফ ইটস ড্যাশ, কেন না এখানে কি আছে, মডেস্ট ওয়েদার,
awesome beaches and lagoons and simple people. অর্থাৎ এখানে মানুষরা যেমন সাধারণ, বিচ, সমুদ্র সৈকত, আবহাওয়া সবই অসাধারণ। swept away মানে কি, একদম ধুয়ে মুছে চলে যাওয়া, একদম নিশ্চিহ্ন হয়ে যাওয়া, that means wash away. The cabinet signed a document calling upon nations dash. ক্যাবিনেটরা যে এটা সাইন করলো সেখানে তারা কি কল আউট করলো, তারা টু কাট দেয়ার কার্বন এমিশন, তারা কার্বন নিঃসরণকে কমাতে বলেছে। শুধু কার্বন ডাইঅক্সাইড না, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বনের এমিশনকেই তারা এক কথায় কমাতে বলেছে। The Maldives is faced with the threat of disappearing from the map. মালদ্বীপের একটা হুমকি আছে যে কবে জানি এটা পৃথিবী মানচিত্র থেকে হারিয়ে যায়, কারণ এটা যে ভারতীয় সাগর আছে সেটার পানিতে ডুবে যেতে পারে। The Maldives has been ranked as the best country brand for dash. কেন মালদ্বীপকে বেস্ট কান্ট্রি বলা হয়েছে? Because beach, রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন, কারণ এটার যে সমুদ্র সৈকত, এখানে যে বিনোদনের যেই সুযোগ সুবিধা, সেই সব কিছুর কারণে আসলে এটাকে বেস্ট বলা হয়েছে। আসেন আমরা কিছু প্রশ্ন উত্তর দেখে নেই। What have the climatologists predicted about the Maldives? মালদ্বীপ সম্পর্কে যে ক্লাইমেটোলজিস্টরা আছে, অর্থাৎ যেদেরকে আমরা বলি হচ্ছে আবহাওয়াবিদ, তারা আসলে কি ধারণা করছে বা কি অনুমান করছে? The climatologists have predicted that, অনুমান করেছে যে the Maldives may be swept away, মালদ্বীপ ধুয়ে যেতে পারে, মুছে যেতে পারে by the rising water level in the Indian Ocean, অর্থাৎ সমুদ্রের পানি, ভারতীয় সাগরের সমুদ্রের পানি বৃদ্ধি পেলে মালদ্বীপ ধুয়ে মুছে পৃথিবী মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, এটাই আসলে প্রেডিক্ট করা হয়েছে। পরের প্রশ্ন, হাউ ওয়াজ দ্য ক্যাবিনেট মিটিং হেল্ড আন্ডার ওয়াটার ইন 2009? কিভাবে 2009 সালে আসলে ক্যাবিনেট মিটিং হলো? In order to highlight the threats of the global warming to the low-lying islands like the Maldives, the government held a cabinet meeting underwater in 2009. অর্থাৎ 2009 সালে সরকার ক্যাবিনেট মিটিং সম্পর্কে ক্যাবিনেট মিটিং করে পানির নিচে, কারণ যে লো লাইং বা নিচু দেশগুলো আছে সেগুলো যে বৈশ্বিক উষ্ণায়নের কারণে যে হুমকিতে আছে সেই হুমকিগুলো আসলে তুলে ধরার জন্য। That was the first ever cabinet meeting in the world which took place underwater. দেখেন এগুলো কিন্তু সব past tense, কারণ এগুলো অতীতের ঘটনা, কারণ এটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম আন্ডারওয়াটার ক্যাবিনেট মিটিং। The meeting took place about 5 meters underwater in a blue-green lagoon on a small island. এই মিটিংটা হয়েছে নীলচে সবুজ একটা হ্রদের 5 মিটার গভীরে। Why is the Maldives a remarkable tourist spot? কেন মালদ্বীপ একটি জনপ্রিয় ভ্রমণের জায়গা? The Maldives is a remarkable tourist spot because কয়েকটা কারণ আছে, weather, beaches, lagoons, holiday resorts and the people, 5টা কারণ। তাহলে আমরা লিখব enjoyable weather, heavenly beaches, lagoons, luxurious holiday resorts and পিস লাভিং পিপল। একেবারে প্যাসেজ থেকে উত্তর আমরা লিখতে পারবো। আপনারা এটা নিয়ে ভয় পাবেন না যে আপু প্যাসেজ থেকে লিখলে কিছু বলবে কিনা, কপি পেস্ট করলে কিছু হবে না, বাট আপনি চাইলে সিনোনিম অ্যান্টোনিম ইউজ করলে টিচার আপনার উপর বেশি স্যাটিসফাইড হবে। হোয়াট ইজ দ্য অমিনাস অ্যাবাউট দ্য মালদ্বীপস ফেট? অর্থাৎ মালদ্বীপের যে ফেট বা নিয়তি আছে সেইখানে অশুভ কি আছে? অমিনাস কি? অশুভ। That the Maldives with idyllic natural beauty is under threat from rising sea levels due to global warming is ominous about the Maldives. আসলে মালদ্বীপের যে অশুভ নিয়তি সেটা কি বলছে? যে মালদ্বীপে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে, আইডিলিক ন্যাচারাল বিউটি, মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আছে, বাট কিন্তু ভারতীয় মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলেই মালদ্বীপ আসলে ধুয়ে মুছে চলে যেতে পারে। এই যে থ্রেট, এই যে হুমকি গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের কারণে, এটাই আসলে অমিনাস, এটাই আসলে অশুভ মালদ্বীপের জন্য। পরের প্রশ্ন, ডু ইউ সাপোর্ট দ্য আইডিয়া অফ হ্যাভিং আ ক্যাবিনেট মিটিং আন্ডার ওয়াটার? তুমি কি পানির নিচে ক্যাবিনেট মিটিংটাকে সাপোর্ট করো? What could be the reason for holding such a strange meeting? এত অস্বাভাবিক একটা মিটিং করার কারণ কি? দেখেন এই মিটিংটা করা হয়েছে মানুষকে বোঝানোর জন্য যে দেখো আমরা তো এখন পানির নিচে মিটিং করতেছি, কিন্তু ভবিষ্যতে আসলে আমাদের পানির নিচে চলে যেতে হবে যদি আমরা আমাদের এখনোই সতর্ক না হই।
তাহলে yes I reservedly support the idea of having a cabinet meeting underwater. হ্যাঁ, আমি পানির নিচে ক্যাবিনেট মিটিং সংঘটিত হওয়ার ব্যাপারটাকে খুব বেশি ভাবে সাপোর্ট করি। How? The reason behind holding such a strange meeting is to attract the attention of all the nations of the world so that they can also become careful about the global warming and its consequent dangerous effects. অর্থাৎ বলতে চাচ্ছে যে এই ধরনের একটা অস্বাভাবিক মিটিং করার কারণ হচ্ছে পৃথিবীর সকল জাতির আকর্ষণ কেড়ে আনা বা দৃষ্টি আকর্ষণ করা, যে দেখো তোমরা আরো কেয়ারফুল হও বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে এবং এটার যে ক্ষতিকর প্রভাব আছে সেটা সম্পর্কে, না হলে মালদ্বীপের মতো ছোট ছোট নিচু দেশগুলো খুব দ্রুত পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আচ্ছা, আসেন আমরা কোয়েশ্চেন অ্যান্সার তো করলাম, এমসিক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করি। Maldives is a dash place for the tourist. Is an আছে, এর পরে আমরা বলতে পারি is an extraordinary, is an attractive, is an amazing। আমি attractive লিখছি, যে কোনোটা লিখতে পারবেন, যে কোনো একটা অ্যাডজেক্টিভ লিখতে পারবেন, কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আর দেখতে হবে যেহেতু এটা এর পরে ভাওয়েল হইতে হবে, attractive। Because of the weather of the country is always pleasant. It has heavenly dash। আচ্ছা, heavenly কি আছে দেখেন তো, heavenly এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। It has heavenly beaches। এটার যে সমুদ্র সৈকত সেগুলো অনেক স্বর্গীয়, স্বর্গের মতো সুন্দর। Its natural beauty is also dash। Its natural beauty is also idyllic বা its natural beauty is also amazing। এটাও বলা যায়, amazingও বলা যায়, idyllicও বলা যায়। But the country is under threat। কিসে আছে? হুমকিতে আছে, তাই threat। কেন? Due to owing to the rise of temperature of the world। পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে। Owing to global warming, বৈশ্বিক উষ্ণায়নের কারণে, if the sea level rises, যদি পানির উচ্চতা বেড়ে যায়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ে, পৃথিবী পানির নিচে চলে যাবে। In order to emphasize the threat of global warming এর হুমকিগুলোকে তুলে ধরার জন্য সরকার, মালদ্বীপ সরকার held a cabinet meeting করেছে। কোথায়? আন্ডার ওয়াটার, পানির নিচে। This is the answer. I think আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরে চলে যাব, পরে আমাদের প্যাসেজ আছে ইউনিট 10 এর লেসন 3। সবাই বইয়ে ইউনিট 10 লেসন 3 তে যাবেন। Okay, Prittilata Wadedar was born in Chattogram on 5 May 1911. Prittilata Wadedar 5 মে 1911 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করে। She was a meritorious student. সে মেধাবী একজন শিক্ষার্থী ছিল at Dr. Khastogir Government Girls School in Chattogram and Eden College, ঢাকা। সে খাস্তগির সরকারি বিদ্যালয়ের এবং ইডেন কলেজ ঢাকার একজন মেধাবী ছাত্রী ছিলেন। She graduated in philosophy। সে দর্শন শাস্ত্রে স্নাতক করেন with distinction, সম্মানের সাথে, from বেথুনে কলেজ ইন কলকাতা, কলকাতার বেথুনে কলেজ থেকে। In her college days, তার কলেজের দিনগুলোতে প্রীতিলতা was an activist। প্রীতিলতা একজন সক্রিয় কর্মী ছিলেন। ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট, কিসের সক্রিয় কর্মী? ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী। অল থ্রু হার লাইফ, তার সম্পূর্ণ জীবনব্যাপী, শি ড্রিমড অফ টু থিংস, সে দুটি জিনিসের স্বপ্ন দেখে। আ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, একটা সমাজ যেখানে নারী পুরুষ ভেদাভেদ থাকবে না। অ্যান্ড হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, এবং এমন একটা মাতৃভূমি যেটা ব্রিটিশ শাসন থেকে মুক্ত থাকবে। কলোনিয়াল রুল মানে হচ্ছে ঔপনিবেশিক শাসন, অর্থাৎ ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন থেকে যে দেশ মুক্ত থাকবে এমন একটা মাতৃভূমি বা দেশের পরিকল্পনা করেছিল। So she decided to fight against the British rule। তাই সে সিদ্ধান্ত নিল যে সে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করবে। Soon after, তার ঠিক পরেই প্রীতিলতা became the head teacher of নন্দনকানন অপর্ণচরণ স্কুল ইন চট্টগ্রাম। নন্দনকানন অপর্ণচরণ বিদ্যালয়ের শিক্ষক হয়ে যায়। তাহলে আমি যদি প্রশ্ন করি আপনাকে যে প্রীতিলতার পেশা কি ছিল, তাহলে আপনারা বলবেন বাই প্রফেশন প্রীতিলতা ওয়াজ আ টিচার।
Gradually, ধীরে ধীরে she involved herself in সূর্য সেন's armed resistance movement. সে নিজেকে সূর্য সেনের সশস্ত্র প্রতিরোধী আন্দোলনে যুক্ত করলেন। সূর্য সেনকে? সূর্য সেন was a famous anti-British movement organizer and a revolutionary activist in চট্টগ্রাম area at that time. সূর্য সেন ছিল একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক এবং একজন বিপ্লবী কর্মী। কোন জায়গায়? চট্টগ্রাম এলাকার। কোন সময়? ওই সময়। In 1932 সালে সূর্য সেন planned an attack on the পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব। পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে আক্রমণের কথা চিন্তা করলো। Now the question is, এত ক্লাব থাকতে why পাহাড়তলী? Because the club was well known for its notorious sign at its entrance. কেননা এটার প্রবেশদ্বারে একটা কুখ্যাত চিহ্ন ছিল, যেটা হচ্ছে dogs and Indians not allowed. কুকুর এবং ভারতীয়রা প্রবেশ করতে পারবে না। অর্থাৎ ভারতীয়দেরকে কুকুরের সাথে তুলনা করে অপমান করা হচ্ছিল এবং এই জন্য এই ক্লাবটা খুব জনপ্রিয় ছিল। যে হ্যাঁ, কিভাবে মুখোমুখি বা মানুষের সামনে একদম দরজা এটা লাগিয়ে অপমান করছে। প্রীতিলতা, সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা টু লিড আ টিম অফ 10 to 12 men টু অ্যাটাক দ্য ক্লাব। সূর্য সেনকে নিযুক্ত করা হয় সূর্য সেন প্রীতিলতাকে নিযুক্ত করে 10 থেকে 12 জন পুরুষের একটা দলকে লিড দেওয়ার জন্য বা নেতৃত্ব দেওয়ার জন্য। The raid was successful. আক্রমণটা সফল হয়। But প্রীতিলতা dressed as a man failed to get out of the club. আপনারা যদি বইয়ে প্রীতিলতা ছবি দেখেন, দেখবেন যে তাকে দেখতে কিছুটা ছেলেদের মতো লাগতেছে, কারণ সে এই আক্রমণগুলো করার জন্য ছদ্মবেশে ছেলে হয়ে থাকতো। She committed suicide. এখন তাকে গ্রেফতার করে ফেলবে, সে ছেলে হয়ে গিয়েছে তাই বের হয়ে আসতে পারলো না, তাই সে আত্মহত্যা করলো পটাশিয়াম সায়ানাইডের মতো বিষ পান করে। কেন? To avoid arrest, গ্রেফতারের হাত থেকে বাঁচার জন্য। She proved that women can work like men. সে প্রমাণ করলো মহিলারা পুরুষদের মতো কাজ করতে পারে। She also proved that, সে আরো প্রমাণ করলো women too needed to be prepared. মহিলাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে to sacrifice their lives for freedom from the British colonial rule. যে তোমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে নিজের দেশকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে চাইলে নিজেকে আত্মত্যাগ করার জন্য। Her dream finally came true. তার স্বপ্ন কিন্তু সত্য হয়েছে, অবশেষে সত্যি হলো। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড ইন 1947. 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটলো। যদিও শি কুডেন্ট সি ইট ডিউরিং হার লাইফ টাইম, সেটা তার জীবন দশায় দেখে যেতে পারেনি, কারণ 1932 সালে তো প্রীতিলতা মারা যায় আর 1947 আমরা স্বাধীনতা পাই ব্রিটিশদের হাত থেকে। যাই হোক, আমরা বুঝতে পারলাম যে দেশপ্রেম ছিল প্রীতিলতার মধ্যে এবং এই দেশপ্রেমের কারণে প্রীতিলতাকে নিজের জীবন দিয়ে দিয়েছে দেশের জন্যই। প্রীতিলতা ওয়াজ বর্ন ইন দ্য ড্যাশ। আচ্ছা, প্রীতিলতা জন্মগ্রহণ করে 1911 সালে। সবসময় মনে রাখবেন যেটা সাল সেটার সাথে 1 যোগ করতে হয় শতক পাওয়ার জন্য। তাহলে 19-এর সাথে 1 যোগ করলে হবে 20। তাহলে কত শতকে? 20 শতকে। এখন 11 মানে কি? একদম 20 শতকের শুরুর দিকে না? তাহলে আর্লি 20th সেঞ্চুরি। আচ্ছা, আবার মিড 20 হইতো যদি আমি বলতাম মনে করো 1950 অথবা 1945 যদি বলতাম, তাও মিড হইতো, মিড 20th সেঞ্চুরি হইতো। আর লাস্ট হইতো কখন? 70, 80, 90 এরকম হইলে। আচ্ছা, দ্য ফ্রেজ কাম ট্রু মিনস, কাম ট্রু মানে সত্য হওয়া, পরিপূর্ণ হওয়া। তাহলে টু বিকাম রিয়েল, বাস্তবায়িত হওয়া, বাস্তবিত হওয়া। women can work like men. What is meant by the statement? এই উক্তিটি দ্বারা কি বুঝাইছে? যে মহিলারাও পুরুষের মতো কাজ করতে পারে। এটার মানে হচ্ছে both men and women can work in the same role. যে পুরুষ আর মহিলা একই ভূমিকায় কাজ করতে পারবে। প্রীতিলতা is an icon of dash. প্রীতিলতা কিসের প্রতীক? প্যাট্রিয়টিজম বা দেশপ্রেমের প্রতীক। প্রীতিলতা ওয়াজ अगेंस्ट ড্যাশ। প্রীতিলতা কিসের বিরুদ্ধে ছিল? অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। ভালোভাবে চিন্তা করে দেখেন, সে কি ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে ছিল না পক্ষে ছিল? সে ব্রিটিশের বিরুদ্ধে ছিল কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের পক্ষে ছিল, তাহলে এটা হবে না। সে জেন্ডার ডিসপ্যারিটি, রাইট, জেন্ডার ডিসপ্যারিটি মানে হচ্ছে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে ছিল সে, ডিসপ্যারিটি। পরেরটা, শি ফট अगेंस्ट ব্রিটিশ রুল। সে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করে। কেন?
টু ফ্রি দ্য কান্ট্রি ফ্রম ব্রিটিশ ডমিনেশন, কারণ সে চেয়েছিল দেশকে ব্রিটিশ শাসন থেকে রক্ষা করতে। প্রীতিলতা ওয়ান্টেড টু সি হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম, সে তার দেশকে কি থেকে মুক্ত দিয়ে দেখতে চেয়েছে? কলোনি, কলোনাইজ, কলোনিয়াল নাকি কলোনিয়ালিজম? দেখেন, প্রীতিলতা ওয়ান্টেড টু সি হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম কলোনাইজেশন হলে ভালো হতো, কলোনিয়ালিজম দিতে পারি কারণ এটা যেহেতু নাউন, ফ্রম একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে নাউন হয়, তাই আমরা কলোনিয়ালিজম দিব। আচ্ছা, প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন, why did প্রীতিলতা decide to fight against the British rule? কেন প্রীতিলতা সিদ্ধান্ত নিল যে সে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করবে? আচ্ছা, কেন সে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করতে চাইলো? দেখেন, প্রীতিলতা ওয়াজ আ ফ্রি উইল এজেন্ট, সে নিজের মন মর্জির মালিক ছিল, সে স্বাধীনতা পছন্দ করত। she loved freedom and wanted to see discrimination free society, এবং সে বৈষম্য বিরোধী সমাজ দেখতে চাইতো। তাই তার দুইটা স্বপ্ন ছিল। আচ্ছা, তাই তার স্বপ্ন ছিল যে সে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবে। so her dream induced her to take decision to fight against the British colonial rule, যেহেতু সে স্বাধীনতা পছন্দ করত, নিজের দেশকে বৈষম্য মুক্ত দেখতে চেয়েছিল, তাই আসলে সে কি করলো? ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা শুরু করলো। পরের প্রশ্ন, হাউ ডিড প্রীতিলতা প্রুভ দ্যাট উইমেন কুড ওয়ার্ক লাইক মেন, মহিলারাও পুরুষের মতো কাজ করতে পারে, এটা প্রীতিলতা কিভাবে প্রমাণ করলো? যদিও উইমেন, প্রীতিলতা ওয়াজ আ ভ্যালিয়েন্ট ওয়ারিয়ার, যদিও প্রীতিলতা একজন সাহসী যোদ্ধা ছিল, শি টুক কমব্যাট ট্রেনিং উইথ ম্যান, সে পুরুষদের সাথেই কি যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছে। কমব্যাট মানে যুদ্ধ। আন্ডার দ্য কমান্ড অফ সূর্য সেন, সূর্য সেনের কাছে শি লেড আ টিম অফ 10 to 12 ম্যান, সে 10 থেকে 12 জন পুরুষের একটা দলকে কি করলো? নেতৃত্ব দিল, যেটা পাহাড়তলি ক্লাবে আক্রমণ করলো। পুটিং অন দ্য ড্রেস অফ আ ম্যান, এবং কি পরিধান করে? পুরুষের কাপড় পরিধান করে। এই যে পুরুষের সাথে প্রশিক্ষণ নেওয়া, পুরুষের কাপড় পরে পুরুষদেরকেই নেতৃত্ব দেওয়া, সে কি প্রমাণ করলো? যে she rightly proved that women could work like men, এবং সে প্রমাণ করলো যে মহিলারা পুরুষের মতোই কাজ করতে পারে। What did প্রীতিলতা dream all through her life? প্রীতিলতা তার সারা জীবনব্যাপী কি স্বপ্ন দেখেছে? দুইটা স্বপ্ন। all through her life প্রীতিলতা dreamt of two things: a society without gender discrimination, নারী পুরুষ বৈষম্য ছাড়া একটি সমাজ, and her motherland without British colonial rule, এবং তার মাতৃভূমি ব্রিটিশ শাসন ব্যতীত। Why do you think that the sign dogs and Indians not allowed to be a notorious one? তোমার কেন মনে হয় যে dogs and Indians not allowed এই সাইনটা খুবই কুখ্যাত বা অপমানজনক কেন মনে হচ্ছে? Because it is notorious in the sense that Indian people have been compared and associated with dogs. এটা নটোরিয়াস, কারণ এখানে ভারতীয় কিন্তু তখন আমরাও ছিলাম, ভারতীয়দেরকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে এবং একই সাথে মেলানো হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে। ডগস এন্ড দ্য ইন্ডিয়ান পিপল seem to be alike to the British, ব্রিটিশদের কাছে কুকুর আর ভারতীয় মানুষ একই মনে হতো। ইন আদার ওয়ার্ডস, অন্য শব্দে যদি বলি বা অন্যভাবে যদি বলি, দ্য ব্রিটিশ ট্রিটেড দ্য ইন্ডিয়ান্স লাইক ডগস, মেইনলি ব্রিটিশরা ভারতীয়দেরকে কুকুরের মতো ট্রিট করতো, তাই আসলে এই সাইনটা অনেক বেশি কুখ্যাত ছিল। What lesson do you learn from প্রীতিলতা's sacrifice? Explain in 2-3 sentences. প্রীতিলতার আত্মত্যাগ থেকে তুমি কি শিখতে পেরেছো? 2-3 বাক্যে ব্যাখ্যা করো। প্রীতিলতা's sacrifice conveys us the lesson that, প্রীতিলতার ত্যাগ থেকে আমরা জানতে পারলাম যে women also can undertake any courageous job লাইক ম্যান, মহিলারা পুরুষদের মতো যে কোনো সাহসী কাজ করতে পারে। সো দেয়ার ইজ নো পয়েন্ট অফ মেকিং ডিসক্রিমিনেশন বিটুইন ম্যান অ্যান্ড উইমেন, তাই আসলে মহিলা এবং পুরুষের মাঝখানে বৈষম্য করার কোনোই জায়গা নেই। তাহলে আমরা শিখতে পারলাম মহিলা আর পুরুষরা সমানভাবে সাহসী এবং তাদের মাঝে ভেদাভেদ করা যাবে না, এটাই কিন্তু আমরা প্রীতিলতার জীবন থেকে শিক্ষা পেলাম। আসেন এখান থেকে আমরা কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করি যেগুলো বিগত বছর বোর্ডে এসেছে। আপনার বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখবেন এই প্রশ্নগুলো অনেকবার এসেছে এবং গুরুত্বপূর্ণ। Prittilata was a famous face in the history of anti-British movement. She was a brilliant student and completed her dash in philosophy and completed her graduation. এবং সে ফিলোসফিতে নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন।
ডিউরিং হার কলেজ ডেজ, তার কলেজের দিনগুলোতে শি টুক পার্ট, সে অংশগ্রহণ করেছিল, তাই টুক পার্ট। অতীতের কথা, তাই V2। She had two dreams. One was a society dash from gender discrimination, free from gender discrimination. তার দুইটা স্বপ্ন, একটা ছিল একটা সমাজ যেটা লিঙ্গ বৈষম্য থেকে মুক্ত থাকবে, মুক্ত মানে ফ্রি, অ্যান্ড ব্রিটিশ কলোনি থেকে আমরা মুক্ত থাকবো। A few days later, কিছুদিন পরেই প্রীতিলতা engaged herself in সূর্য সেন's armed resistance movement. In 1932, 1932 সালে she dashed the পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব in the guise of a man, অর্থাৎ পুরুষের বেশে শেষ পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করলো। তাহলে she attacked. The attack was successful, আক্রমণটা সফল হয়েছিল, but she committed suicide dash escape arrest. দেখেন V1 আছে আর V1 এর আগে 2 হয় আমরা জানি। সে গ্রেফতারের হাত থেকে বাঁচার জন্য, অ্যারেস্ট হওয়ার হাত থেকে বাঁচার জন্য বিষ পান করে আত্মহত্যা করলো। আসেন আরেকটা সলভ করে, এটাও বোর্ড কোয়েশ্চেন। প্রীতিলতা ওয়াজ আ ভেরি কারেজিয়াস লেডি। প্রীতিলতা একজন খুবই সাহসী মহিলা ছিল। she was dashed by সূর্য সেন, she was assigned by সূর্য সেন, সে তাকে সূর্য সেন দ্বারা নিযুক্ত করা হয় to attack the European club, ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করতে। The raid was dashed, the raid was successful, আক্রমণটা সফল হয়েছিল। বাট কিন্তু প্রীতিলতা কমিটেড সুইসাইড, প্রীতিলতা আত্মহত্যা করলো। she dashed potassium cyanide, she took potassium cyanide, সে potassium cyanide নিল বা potassium cyanide পান করলো। from this event, এই ঘটনা থেকে we can understand that, আমরা বুঝতে পারি যে প্রীতিলতা was a patriot dash, প্রীতিলতা was a patriot women, একজন দেশপ্রেমিক মহিলা ছিলেন, patriot women। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, প্যাট্রিয়ট একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে আচ্ছা এখানে আমরা না, প্যাট্রিয়ট একটা নাউন। প্রীতিলতা ওয়াজ আ প্যাট্রিয়ট, একজন দেশপ্রেমিক ছিলেন যে কিনা যুদ্ধ করেছেন স্বাধীনতার জন্য। হু, যে যুদ্ধ করেছে, হু ফট ফর দ্য ফ্রিডম অফ আওয়ার কান্ট্রি, নিজের দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে। উই শুড ড্যাশ প্রীতিলতা উইথ লাভ অ্যান্ড অনার, শুডের পরে V1 হয়। উই শুড রিমেম্বার প্রীতিলতা, আমরা প্রীতিলতাকে ভালোবাসা এবং সম্মানের সাথে স্মরণ করব। This is our passage. আচ্ছা এরপরে আমরা চলে যাব আমাদের ইউনিট 10 এর লেসন 4 এ। Zohir Raihan was one of the most talented filmmakers in Bangladesh. He was born in 19 August 1935 in the village Majapur in Feni district. জহির রায়হান একজন খুবই মেধাবী চলচ্চিত্র নির্মাতা ছিল বাংলাদেশে এবং সে ফেনী জেলার মাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন 1935 সালের 19 আগস্ট। He was an active worker of the language movement. সে ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। He was one of the 10 students to go out in a procession on 21st February 1952 despite a ban on such activities imposed by the authorities. অর্থাৎ 1952 সালে তারা 10 জন শিক্ষার্থীরা মিলে একটি মিছিল করে, যার মধ্যে একজন ছিল সে। যদিও 21 ফেব্রুয়ারি 1952 সালে মিটিং মিছিলের উপর নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও 10 জন শিক্ষার্থীরা একটি মিটিং মিছিল করে, যেটার একজন ছিল জহির রায়হান। As a result, এর ফলে he and many others were arrested and taken to prison. এই জন্য তাকে এবং আরো অনেককে গ্রেফতার করে কারাগারে নিয়ে যাওয়া হয়। And Raihan was also present at the historical meeting of Amtola on 21st February 1952. জহির রায়হান 1952 সালের 21 ফেব্রুয়ারি ঐতিহাসিক আমতলা সভাতে উপস্থিত ছিলেন। He also took part in the mass movement in 1969. 1969 এর গণঅভ্যুত্থানেও সে অংশগ্রহণ করেছিলেন। In 1971, 1971 he joined the লিবারেশন ওয়ার, সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এতটুকু প্যারাগ্রাফ থেকে we can get the idea that জহির রায়হান participated in every movement of Bangladesh, যেটা বাংলাদেশকে স্বাধীন করার জন্য দরকার ছিল, সকল আন্দোলনে আসলে জহির রায়হান অংশগ্রহণ করেছিল। All through his life, তার সম্পূর্ণ জীবনব্যাপী জহির রায়হান dreamt of a democratic society, a society that would ensure freedom of speech. জহির রায়হান একটি গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছেন, একটা সমাজ যেটা তার বাক স্বাধীনতা নিশ্চিত করবে।
He had many dreams about our film industry too. আমাদের চলচ্চিত্র জগৎ নিয়েও তার অনেক স্বপ্ন ছিল. He made a legendary film জীবন থেকে নেয়া based on the language movement of 1952. সে একটি কিংবদন্তি চলচ্চিত্র নির্মাণ করে যেটার নাম হচ্ছে জীবন থেকে নেয়া এবং এই মুভিটি নির্মাণ করা হয় ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে. It was a protest. এটা একটা চলচ্চিত্র ছিল না, এটা একটা প্রতিবাদ ছিল. কিসের বিরুদ্ধে? Against the autocratic government then ruling our country. অর্থাৎ তৎকালীন সময়ে যে স্বৈরাচারী সরকার অটোক্রেটিক আমাদের দেশকে শাসন করছিল তার বিরুদ্ধে প্রতিবাদ ছিল এই চলচ্চিত্রটা. The family portrayed in that film symbolically represented ইস্ট পাকিস্তান. এই ছবিতে যে পরিবারকে দেখানো হয়েছিল সেই পরিবারটা প্রতীকীভাবে ইস্ট পাকিস্তান বা পূর্ব পাকিস্তান ছিল এবং এই পরিবারটাকে শাসন করতে একজন স্বৈরাচার হু হ্যাড টু গো টু প্রিজন ফর হার কনস্পিরেসি, যাকে কারাগারে যেতে হয়েছিল তার ষড়যন্ত্রের কারণে. During the Liberation War in 1971, this film was shown outside Bangladesh. 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এই চলচ্চিত্রটা বাংলাদেশের বাহিরেও দেখানো হয়. Celebrated filmmakers, সুপ্রসিদ্ধ চলচ্চিত্র নির্মাতা যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক appreciated the film. এই চলচ্চিত্রটির প্রশংসা করে. রায়হান gave all the money the film made to the freedom fighters trust. এই চলচ্চিত্রের মাধ্যমে রায়হান যত অর্থ উপার্জন করেছিল সবকিছু সেই মুক্তি যোদ্ধা তহবিলে দান করে দেয়. Besides, তাছাড়াও his great documentary on Pakistani atrocities, Stop Genocide, helped create world sentiment in favor of our liberation war. অর্থাৎ পাকিস্তানিদের নৃশংসতার উপরে জহির রায়হান একটি ডকুমেন্টারি বা তথ্যচিত্র নির্মাণ করে যেটার নাম ছিল গণহত্যা বন্ধ করো, স্টপ জেনোসাইড. এবং এই স্টপ জেনোসাইড বা গণহত্যা বন্ধ করো নামক তথ্যচিত্রটা অনেক বেশি সাহায্য করেছে মুক্তিযুদ্ধে আমাদের পক্ষে বিশ্বের সবার মনে একটা সেন্টিমেন্ট বা ভাব প্রবণতা তৈরি করতে. On 30 December 1971, someone informed Raihan about an address somewhere at Mirpur where he might find his brother, the famous writer Shahidullah Kaisar, who had gone missing from 14 December 1971. অর্থাৎ 1971 সালে 30 ডিসেম্বর কেউ একজন জহির রায়হানকে মিরপুরের একটা ঠিকানার কথা বলে যেখানে সে তার ভাই জনপ্রিয় লেখক শহীদুল্লাহ কায়সারকে খুঁজে পেতে পারে যে কিনা 1971 সালের 14 ডিসেম্বর হারিয়ে যায়. কায়সার মানে শহীদুল্লাহ কায়সার ওয়াজ ক্যাপচার্ড, বন্দি করা হয়, অ্যান্ড কিল্ড মেরে ফেলা হয় বাই দ্য পাকিস্তানি আর্মি, অর্থাৎ পাকিস্তানি সেনারা মেরে ফেলে, অ্যান্ড দ্য লোকাল কোলাবোরেটরস, স্থানীয় সহযোগী মানে এক কথায় রাজাকার আর পাকিস্তানি আর্মিরা মিলে শহীদুল্লাহ কায়সারকে মেরে ফেলে ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার, যুদ্ধের শেষ দিনগুলোতে. Accordingly, তথ্য মতে রায়হান left home to get his brother back, but he never returned. রায়হান তার ভাই শহীদুল্লাহ কায়সারকে ফিরিয়ে আনতে গেলেও মিরপুরের সেই ঠিকানায় সে নিজেই আর কোনোদিন ফিরে আসেনি. জহির রায়হান's dream was fulfilled, but it's a pity that this dreamer could not live to see his dream come true. জহির রায়হানের স্বপ্ন সত্যি হয়েছিল, কিন্তু দুঃখের ব্যাপার এই স্বপ্নদ্রষ্টাই বেঁচে ছিল না তার এই স্বপ্নকে সত্যি হতে দেখতে. আচ্ছা, তাহলে কিন্তু আমরা আশা করি বুঝতে পেরেছি যে জহির রায়হান একজন দেশপ্রেমিক ছিলেন যে কিনা তার দেশের জন্য অনেক কিছু অবদান রেখেছেন এবং অবশেষে সে হারিয়ে যান. জহির রায়হান ড্যাশ ইন দ্য লিবারেশন ওয়ার, অবশ্যই টুক পার্ট, অংশগ্রহণ করেন. দ্য ফিল্ম জীবন থেকে নেয়া ইজ এ সিম্বল অফ ড্যাশ, এটা কিসের প্রতীক? এটা হচ্ছে প্রতিবাদের প্রতীক. কিসের বিরুদ্ধে প্রতিবাদ? অটোক্রেটিক গভর্নমেন্ট, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ. Which of the following words describe জহির best? নিচের কোন শব্দটা জহিরকে সবচেয়ে ভালোভাবে ডেসক্রাইব করছে? রেভলিউশনারি, সে ছিল বিপ্লবী. জীবন থেকে নেয়া ইজ বেসড অন ড্যাশ, জীবন থেকে নেয়া কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? অবশ্যই অ্যান্সার হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের উপর. স্টপ জেনোসাইড, গণহত্যা বন্ধ করো, এটা কি? এটা হচ্ছে একটা ডকুমেন্টারি, তথ্যচিত্র. পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ? এই প্যাসেজের মূল বক্তব্য কি?
এই প্যাসেজের মূল বক্তব্য হচ্ছে জহিরস কন্ট্রিবিউশন, আমাদের দেশের জন্য, আমাদের দেশকে স্বাধীন করার জন্য জহিরের অবদানটাকে তুলে ধরাই হচ্ছে এই প্যাসেজের মূল বক্তব্য। জহির dreamt of a or an dash society, dreamt of a democratic society, একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিল। আমরা প্রশ্নগুলোতে যাব। জহির ইজ হু ইজ জহির রায়হান? জহির রায়হান কে? জহির রায়হান ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ, বাংলাদেশের অন্যতম মেধাবী একজন চলচ্চিত্র নির্মাতা। হি ওয়াজ আ গ্রেট প্যাট্রিয়ট। আচ্ছা দেখেন, অন্যতম মেধাবী নির্মাতা, এটা প্রেজেন্ট টেন্সেই থাকবে কারণ সে এখনো অন্যতম বলা যেতে পারে, যদিও মারা গেছে কিন্তু অন্যতমই তো আছে কি, এবং সে একজন দেশপ্রেমিক ছিল, যেহেতু অতীতে ছিল তাই পাস্ট টেন্স। who took part in every national to 1971? আচ্ছা দেখেন, who took part in every protest, যে প্রত্যেকটা প্রতিবাদ আন্দোলনে অংশগ্রহণ করেছিল in 1970 till 1971। আচ্ছা এখানে till 1971, who took part in every protest till 1971, 1971 পর্যন্ত যে কিনা প্রত্যেকটা আন্দোলনে অংশগ্রহণ করেছে। আচ্ছা প্রোটেস্ট না লিখলে আপনি লেখেন মুভমেন্ট লিখেন। What was the effect of stop genocide? Stop genocide এর প্রভাব কি ছিল? Stop Genocide had a great effect on as a documentary because it focused on Pakistani atrocities. এইটার একটা বিশাল ভালো প্রভাব ছিল, কারণ এটা আসলে পাকিস্তানিদের নৃশংসতাকে তুলে ধরেছিল। and helped to create world sentiment, এবং এটা সাহায্য করেছিল বিশ্বে ভাব প্রবণতা তৈরি করতে in favor of our liberation war, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে। Where did জহির contribute all his earning? জহির তার সকল অর্থ কোথায় দান করে, কোথায় অবদান রাখে? জহির কন্ট্রিবিউটেড, অবশ্যই V2 হবে কারণ ডিড আছে। সকল উপার্জন, all his earnings received from the film show to the freedom fighters trust, মুক্তিযোদ্ধা তহবিলে। কবে? 1971। পরের প্রশ্ন, why did জহির leave home? কেন জহির বাসা ছেড়ে গিয়েছিল? দেখেন, on receipt of an information from an unknown source, একটা অজানা উৎস থেকে তথ্য পাওয়ার কারণে about the location of his missing brother শহীদুল্লাহ কায়সার, তার হারিয়ে যাওয়া ভাই শহীদুল্লাহ কায়সার সম্পর্কে জহির লেফট হোম। দেখেন এখানে লেফট হবে, লিভ লেখা যাবে না কারণ এই ডিড থাকার কারণে লিভ পাস্ট টেন্সে হয়ে যাবে লেফট। জহির লেফট হোম অন 30 ডিসেম্বর 1971, 30 ডিসেম্বর 1971, with hope to find him out, কেন? তার ভাইকে খুঁজে পাবে এই আশায় সে বের হয়ে যায়। ওকে, পরের প্রশ্ন, হু ওয়াজ শহীদুল্লাহ কায়সার? শহীদুল্লাহ কায়সার কে ছিল and what happened to him, এবং তার কি হয়েছিল? শহীদুল্লাহ কায়সার ওয়াজ দ্য ব্রাদার অফ জহির রায়হান, সে জহির রায়হানের ভাই ছিল। হি ওয়াজ আ বাংলাদেশি নভেলিস্ট অ্যান্ড রাইটার, সে একজন বাংলাদেশি নভেলিস্ট অর্থাৎ ঔপন্যাসিক এবং লেখক ছিল। At the end of the liberation war of the Pakistan army, অর্থাৎ মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে the Pakistan army and its local collaborators, realizing their inevitable defeat, planned to kill the leading Bengali intellectuals. যখন পাকিস্তানিরা বুঝতে পারলো যে হ্যাঁ আমাদের পরাজয় নিশ্চিত, তখন তারা চিন্তা করলো বুদ্ধিজীবীদের মেরে ফেলতে হবে। অ্যাজ আ পার্ট অফ দেয়ার ইভিল প্ল্যান, তাদের এই অশুভ পরিকল্পনার অংশ হিসেবেই তারা শহীদুল্লাহ কায়সারকে আনলফুল্লি, অনৈতিকভাবে অ্যাপ্রিহেন্ডেড অন 14 ডিসেম্বর 1971, আটক করে নিয়ে যায়, মেরে ফেলে। হি নেভার রিটার্ন নর ওয়াজ হিজ বডি এভার ফাউন্ড, না সে কোনোদিন ফিরে আসে না তার দেহ কোনোদিন খুঁজে পাওয়া যায়। ওকে, এরপরে আমরা প্যাসেজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইউনিট 13। আমরা ইউনিট 13-এ যাব। ইউনিট 13-এর লেসন 1 এটা। Loneliness is a universal emotion that most of us experience at least once during our lifetime, although certain events such as an illness or pandemic can make it feel more pervasive. বলছে লোনলিনেস বা একাকিত্ব আসলে একটি সার্বজনীন অনুভূতি, যেটা আমরা সবাই জীবনের কোনো না কোনো একটা পর্যায়ে অবশ্যই অনুভব করেছি। যদিও কিছু কিছু ঘটনা যেমন অসুস্থতা অথবা কোনো মহামারীতে আমরা অনেক সময় এই একাকিত্বকে একটু
প্রবলভাবে অনুভব করে থাকি, কিন্তু সবাই একবার হলেও জীবনে অনুভব করেছি বা অবশ্যই করব। If you are currently experiencing feelings of loneliness, you aren't alone. দেখেন, অ্যালোন হওয়া আর লোনলি হওয়া কিন্তু আলাদা। বুঝাচ্ছে যে মনে করো তুমি বর্তমানে লোনলিনেস ফিল করছো, কিন্তু তুমি কিন্তু অ্যালোন বা একা নও। In fact, in 2020 সালে study by Cigna found that 61% of Americans reported being lonely in 2019, up from 54 in 2018. দেখেন, বলছে 2018 সালে লোনলি মানুষের সংখ্যা ছিল 54 এবং 2019 সালে লোনলি মানুষের সংখ্যা হচ্ছে 61, অর্থাৎ লোনলি মানুষের সংখ্যা এক বছরের মাথায় অনেকখানি বেড়ে গিয়েছে। No matter what events are occurring around you, understanding loneliness and its risk is important for recognizing when you may need support. তোমার সাথে যে ঘটনাই ঘটুক না কেন, তোমার অবশ্যই বুঝতে হবে যে তুমি কখন লোনলি, কখন একা, এবং এটার যে রিস্ক বা ঝুঁকিগুলো আছে সেগুলো কি কি। কেননা এটা না বুঝলে তুমি বুঝবে না যে আসলে কোন সময় তোমার আরেকজনের সাপোর্ট অবশ্যই দরকার। Read on to learn what loneliness is. আরো পড়তে হবে লোনলিনেস সম্পর্কে জানার জন্য। Its causes, এটার কারণ, লং টার্ম রিস্কস, এটার যে ঝুঁকিগুলো আছে সেগুলো, অ্যান্ড ওয়েজ টু কোপ উইথ দ্য ইমোশনস, এবং এই লোনলিনেস একাকিত্বর আবেগের সাথে খাপ খাওয়ানোর জন্য কি কি দরকার সেগুলো এখন আমরা জানবো। বর্তমান বিশ্বে যত ধরনের সমস্যা আছে তার মধ্যে কিন্তু ডিপ্রেশন, লোনলিনেস খুবই গুরুতর সমস্যা, যেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি হোয়াট ইজ লোনলিনেস, একাকিত্ব কি। An American Psychological Association APA defines loneliness কে সংজ্ঞায়িত করেছে, একাকিত্বকে সংজ্ঞায়িত করেছে as affective and cognitive discomfort or uneasiness from being or perceiving oneself to be alone or otherwise solitary. অর্থাৎ একটা মানুষ যখন একা অথবা আলাদা, তখন তার মধ্যে যেই ডিসকমফর্ট অর আনইজিনেস, অস্বাভাবিকতা, অন্যরকম ফিলিং যেটা কাজ করে, সেই ফিলিংটাকে আসলে আমরা বলছি লোনলিনেস বা একাকিত্ব। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় loneliness is the mental or emotional discomfort you may experience from either being alone or feeling as though you are alone. আচ্ছা দেখেন, একটা জিনিস কি, আপনি আসলেই একা। সাপোজ মনে করেন একটা বাসায় আপনি একা একজন ব্যক্তি থাকেন, আর মনে করেন একটা বাসায় আপনার সাথে অনেক মানুষ আছে, কিন্তু তাও আপনি একা অনুভব করতেছেন। এই দুইটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে আপনি একা, আসলেই একা, আর একটা হচ্ছে আপনি অনেক মানুষের মাঝে আছেন কিন্তু আপনাকে কেউ নিচ্ছে না বা আপনাকে সবাই আলাদা করে রেখেছে, তখনও আপনি একা। তো এখানে বলতেছে যে লোনলিনেস আসলে একটা মানসিক এবং আবেগিক অস্থিরতা, যেটা আমরা অনুভব করে থাকি যখন হয় আমরা একা থাকি, না হয় আমরা একা অনুভব করি। একা থাকা মানে যেমন মনে করেন আমি এই রুমে এখন একা একা ক্লাস নিচ্ছি, আমি আসলেই একা। বাট মনে করেন আমি আমার বাসায় পরিবারের মাঝে আছি কিন্তু আমি ইমোশনাল সাপোর্ট পাচ্ছি না, তখন সেটা একাকিত্ব। This feeling stems from your social needs not being met, inability to get the social connection you desire. এই ফিলিংস গুলো কোথা থেকে আসে, স্টেম হয় কোথা থেকে, এই অনুভূতিগুলো শেকড় কোথায়? এই অনুভূতিগুলো শেকড় হচ্ছে সামাজিক চাহিদার ক্ষেত্রে। যেমন আপনি সামাজিকভাবে কোনো কারোর সাথে কানেকশন বানাতে পারছেন না, কোনো ডিজায়ার ফিল আপ করতে পারছেন না, তখনই আসলে আপনার মধ্যে একাকিত্ব মনে হয়, যখন আপনি নিজেকে সমাজের অন্তর্ভুক্ত করতে পারছেন না। লোনলিনেস ভার্সেস বিং অ্যালোন। আচ্ছা, আমাদের এখন বুঝতে হবে একাকিত্ব আর একা থাকা কিভাবে আলাদা। Although loneliness and being alone are commonly confused, এটা নিয়ে আমরা প্রায় কনফিউজ হই। Being alone doesn't necessarily mean someone is lonely. Being alone মানে এই না যে অবশ্যই কারো একা থাকতে হবে। Loneliness is a feeling. Loneliness বা একাকিত্ব আসলে একটা অনুভূতি, while being alone is a situation. আর একা থাকা একটা পরিস্থিতি। যেমন আপনি বাসায় একা আছেন, বাসায় কেউ নেই, বাবা মা গ্রামে গেছে, এটা একটা পরিস্থিতি। আর আপনার আশেপাশে সবাই আছে কিন্তু তাও আপনি একা অনুভব করছেন, এটা একটা অনুভূতি, লোনলিনেস। এটা কে বলেছে? নিনা ভাসন, MD, psychiatrist and professor at Stanford University School of Medicine and Chief Medical Officer at REAL, an online mental wellness membership site. তাহলে এই যে একটা প্রতিষ্ঠানের নাম দিয়েছে REAL, এই প্রতিষ্ঠানের একজন ডক্টর হচ্ছে নিনা ভাসন, সেই এই কথাটা বলেছে
যে লোনলিনেস একটা ফিলিং আর অ্যালোন হচ্ছে একটা স্টেট বা সিচুয়েশন। You can feel lonely even you are surrounded by other people such as partner, family, co-workers or friends. মনে করো তোমার আশেপাশে তোমার সঙ্গী, তোমার পরিবার, তোমার বন্ধু বান্ধব অথবা তোমার সহকর্মীরা আছে, তাও তুমি একা অনুভব করতে পারো। Continues with Dr. Vasan, it also possible, তখন সে আরো বলছে ডক্টর ভাসান, এটাও সম্ভব to be alone but not feel lonely. She adds, এমনও সম্ভব যে মনে করো তুমি বাসায় একা আসো কিন্তু তোমার একাকিত্ব অনুভব হচ্ছে না। কেন? কারণ সাপোজ মনে করো তুমি ফোনে আত্মীয় স্বজনের সাথে কথা বলতেছো, টিভি দেখতেছো, নিজে নিজে টাইম কাটছো, তোমার একাকিত্ব অনুভব হচ্ছে না। তুমি কিছু না কিছু মাধ্যমে নিজেকে অনেক বেশি মানুষের মাঝে পাচ্ছো, কিন্তু তুমি কিন্তু বাসায় একা। তখন কিন্তু কি সেটাকে আমরা বলতে পারবো না যে তুমি অ্যালোন বাট লোনলি, এটা কিন্তু বলা যাবে না। এমন হইতে পারে তুমি অ্যালোন আসো কিন্তু লোনলি নাও হইতে পারো। She adds, for example, মনে করো if you are by yourself but connecting to others through good communication or activities like volunteering, you don't feel lonely. মনে করো তুমি একা কিন্তু নিজ ইচ্ছায় তুমি অন্যদের সাথে কানেকশন করতেছো, কমিউনিকেশন করতেছো, তখন কি তোমার একা মনে হবে না? তুমি মানুষটা একা অবস্থায় আছো কিন্তু অন্যদের সাথে কানেক্টেড, মানে কি তুমি লোনলি না, তুমি জাস্ট অ্যালোন। আচ্ছা, আমরা এটা থেকে এমসিকিউ গুলো দেখে আসেন। In human life, loneliness is a dash. Loneliness is a eternal experience বলা যায়। eternal experience মানে হচ্ছে যে একটা সার্বজনীন অনুভূতি, এটা আপনাদের জীবনে একবার হবেই হবে। In our lifetime we may feel loneliness, আমরা loneliness অনুভব করতে পারি at least one time, অর্থাৎ সর্বনিম্ন একবার হলেও করব। What can spread the feeling of loneliness more extensively? কোন জিনিসটা আমাদের লোনলি একাকিত্বের অনুভূতিকে আরো বেশি প্রসারিত করে? ইলনেস অর আ প্যান্ডামিক, অসুস্থ হওয়া অথবা কোনো মহামারী হলে, যেমন করোনার সময় আমরা কত আলাদা হয়ে গিয়েছিলাম পুরো সোসাইটির থেকে, সেটাও লোনলিনেস ছিল। A 2020 study by Cigna puts up, আচ্ছা সিগনার একটা স্টাডি বা একটা গবেষণায় 2020 সালে কি উঠে এসেছে বলেন তো? A fearful picture of people suffering loneliness in America. কারণ আমরা দেখেছি 2018 সালে 54% পিপল লোনলি ফিল করতো, আর 2019 সালে 61% পিপল লোনলি ফিল করে। অর্থাৎ এটা কি দিন দিন বাড়ছে লোনলিনেসের সংখ্যা। 2019 সালে the rate of people undergoing loneliness was 61%, এটা আমরা প্যাসেজে পেয়েছি তথ্য। 61% of Americans reported being lonely in 2009. Here reported means, reported মানে কি? reported মানে হচ্ছে ডিক্লেয়ার করা, ঘোষণা করা যে আমরা পেয়েছি। আচ্ছা আচ্ছা, এখানে রিপোর্টেড বলতে আমরা আসলে ঘোষণা বলতে পারি না, দ্য আমেরিকানস রিপোর্টেড, আচ্ছা হ্যাঁ ঘোষণা বলা যায় ডিক্লেয়ার্ড, অর্থাৎ 61% অফ আমেরিকানস ডিক্লেয়ার্ড বিং লোনলি, অর্থাৎ তাদেরকে ঘোষণা করা হয়েছে যে তারা কি লোনলি 2019 সালে। আজ এখানে রিপোর্টেড বলতে আরেকটা শব্দ ব্যবহার করা যায় এরকম যে অ্যালিজড। অ্যালিজড মানে কি? যে তারা আসলে এটার জন্য ভুক্তভোগী বা তারা এটাকে ভোগ করছে, এই ব্যাপারটাকে তুলে ধরা হচ্ছে, অ্যালিজডও কিন্তু বলা যেতে পারে। আচ্ছা, আপনি এখানে যে কোনো দুইটা একটা অ্যান্সার দিতে পারেন, ডিক্লেয়ার থাকলে ডিক্লেয়ার দিবেন, আর না থাকলে আপনি অ্যালিজড দিতে পারেন। আচ্ছা, লোনলিনেস মিনস, লোনলিনেস মানে কি? একাকিত্ব। তাহলে লোনলিনেস মানে হচ্ছে আ সলিটারি স্টেটও হতে পারে, আনহ্যাপি মেন্টাল স্টেটও হতে পারে। আমরা বলতে পারি আ সলিটারি স্টেট, আচ্ছা অবস্থা না, লোনলিনেস আসলে একটা মানসিক অবস্থা, তাহলে অ্যান আনহ্যাপি মেন্টাল স্টেট। দেখেন এখানে মেন্টাল কথাটা যদি লেখা থাকতো তাও বলতে পারতাম সলিটারি স্টেট, না আমরা বলবো আনহ্যাপি মেন্টাল স্টেট। প্রশ্ন উত্তরগুলো দেখি। হোয়াট আইডিয়া ডু ইউ গেট অ্যাবাউট মেন্টাল লোনলিনেস ফ্রম দ্য ফার্স্ট প্যারা অফ দ্য টেক্সট? টেক্সটের প্রথম প্যারা থেকে আমরা লোনলিনেস সম্পর্কে কি জানতে পারছি? From the first para of the text, I get the idea about loneliness that it is universal, যে এটা সার্বজনীন। এক্সপিরিয়েন্স একটা অনুভূতি, experienced by most of the people at least once in their lifetime, যেটা সে তার জীবনে একবার হলেও অনুভব করবে। Some events like illness or pandemic can feel it more
পারভেসিভ, এমনও হতে পারে অসুস্থতা এবং মহামারীর সময় তার কাছে এই লোনলিনেসটা আরো বেশি গুরুতরভাবে মনে হবে। ইন আমেরিকাতে দ্য নাম্বার অফ পিপল সাফারিং ফ্রম লোনলিনেস ইজ ইনক্রিজিং। আমেরিকাতে এই একাকিত্বতে ঝুঁকতেছে বা একাকিত্বর ঝুঁকি বাড়তেছে, কিন্তু এটা কিন্তু এখানে আমরা পেয়েছি। Why do you think loneliness is increasing in America? তোমার কি মনে হয় কেন আমেরিকায় লোনলিনেস একাকিত্ব বাড়ছে? I think there are many causes behind the increasing loneliness in America. এটা বাড়ার পিছনে অনেকগুলো কারণ আছে। The most common causes as I believe are technology based or mechanical life. দেখেন অনেকেই টেকনোলজির উপর নির্ভরশীল, আশেপাশে মানুষ থাকলেও তাদের সাথে কথা বলে না, টেকনোলজির উপর ঢুকে যায়, তো এটাও একটা কারণ। উইক সোশ্যাল অ্যান্ড ফ্যামিলিয়াল স্ট্রাকচার, হতে পারে সে পারিবারিক, তার পরিবারের যে গঠনটা বা তার সমাজটা দুর্বল, সে তাদের সাথে খাপ খাওয়াতে পারছে না। এরোশন অফ সোশ্যাল, মোরাল অ্যান্ড রিলিজিয়াস ভ্যালুস, কারো মধ্যে যদি সামাজিক, নৈতিকতা, ধর্মীয় গুণাবলীগুলো ক্ষয় হতে থাকে তখন সে নিজেকে একা মনে করে, অন্যদের সাথে মিশতে পারে না। অ্যান্ড সেলফ সেন্টার্ডনেস, এবং অনেক সময় কেউ যদি শুধু আত্মকেন্দ্রিক হয় তখনও সে অন্যদের সাথে মিশতে না পারায় লোনলি অনুভব করে, যেটা আসলে আমেরিকাতে হচ্ছে। পরের প্রশ্ন, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট থিংস ফর আস টু বি অ্যাওয়্যার অফ লোনলিনেস? অর্থাৎ আমাদের কাছে কোন কোন গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে যেগুলো সম্পর্কে আমরা সচেতন হব একাকিত্ব নিয়ে। About loneliness, there are some important things that we should be aware of. কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো নিয়ে সচেতন হব। যেমন we should be aware of the nature of loneliness, অর্থাৎ লোনলিনেস কিরকম, কি প্রকৃতি সেটা সম্পর্কে জানতে হবে। ইট কজেস অ্যান্ড লং টার্ম রিস্ক, এটার ঝুঁকি, এটা কেন হয়, কারণগুলো জানতে হবে। অ্যান্ড দ্য ওয়েজ টু হ্যান্ডেল অর ডিল উইথ ইমোশনস, এবং আবেগের সাথে কিভাবে খাপ খাওয়াতে হবে সেটাও জানতে হবে। দ্যাট অ্যারাইজ ডিউরিং লোনলিনেস, যেগুলো একাকিত্বের সময় ওঠে। যেমন একাকিত্বের সময় আপনি ডিপ্রেস অনুভব করবেন, এই আবেগটার সাথে কিভাবে খাপ খাওয়াতে হবে সেটাও আপনাকে জানতে হবে। How does the American Psychological Association APA define loneliness? এটা খুবই সহজ, কারণ এটা আপনাদের প্যাসেজে দেওয়া আছে যে কিভাবে আমেরিকান অ্যাসোসিয়েশন লোনলিনেসকে ডিফাইন করছে। The American Psychological Association APA defines loneliness as the affective and cognitive discomfort or uneasiness from being or perceiving oneself to be alone or otherwise solitary. অর্থাৎ আমরা যেই লাইনটা একটু আগে প্যাসেজে পড়েছি, অর্থাৎ নিজেকে একা মনে করা বা একাকিত্বের অনুভূতিটাকে আসলে আমরা কি বলছি, লোনলিনেস বলছি। আচ্ছা, আমরা এখানে একটা এমসিকিউ দেখেছিলাম, ওখানে আসলে আমরা সলিটারি স্টেট দিতে পারি, এখানে আমরা আনহ্যাপি দিতে পারি মেন্টাল স্টেট, আবার সলিটারি স্টেটও দিতে পারি, কারণ এটা কিন্তু ডেফিনিশনে বলা আছে, ডেফিনিশনের মধ্যে সলিটারি কথাটা উল্লেখ আছে, আমরা সলিটারিটাও দিতে পারি। ওকে, আমরা এই প্রশ্নটা দেখি, হোয়াট ইজ অ্যাকচুয়ালি মেন্ট বাই লোনলিনেস ইন দ্য টেক্সট? টেক্সটে আসলেই একাকিত্ব বলতে কি বুঝাইছে? Loneliness actually means the mental or emotional uneasiness or discomfort experienced from either being alone or feeling as though we were alone. আচ্ছা, loneliness হচ্ছে একটা মানসিক বা ইমোশনাল আনইজিনেস অথবা ডিসকমফর্ট, অসুবিধা, অস্বাভাবিকতা, যেখানে আসলে আমরা হয় একা থাকি তাই অনুভব করি, অথবা আমরা আসলেই একা, হয় এটা অনুভূতি, না হয় আমরা আসলেই একা, যে কোনো একটা। This feeling arises from our unfulfilled social needs or inability to get the social connection we desire. এবং এই একাকিত্বের অনুভূতি কখন উঠে আসে? হয় দুইটা কারণ, যখন আমরা নিজেদেরকে সমাজের চাহিদাগুলো আমরা পাই না, সমাজ আমাদের চাহিদাগুলো মেটাতে পারে না, তখন আমরা নিজেদেরকে একা মনে করি, অথবা যখন আমরা সমাজের সাথে সেই কানেকশনটা তৈরি করতে পারি না যেটা আমাদের দরকার, তখনই আসলে আমরা নিজেদেরকে একা মনে করি। ওকে, আমরা হচ্ছে ইউনিট 16-এ যাব, যেটা মেইনলি গ্রাফিটি নিয়ে। গ্রাফিটির একটা সংজ্ঞা বা ডেফিনিশন দেওয়া আছে শুরুতেই, যেটা কে দিয়েছে? সিউডোনিমাস স্ট্রিট আর্টিস্ট বাংস্কি। সিউডোনিমাস মানে ছদ্মনামধারী, ছদ্মনামধারী বা ছদ্মনাম একজন স্ট্রিট আর্টিস্ট, একজন যে রাস্তায় ছবি অঙ্কন করে, যার নাম বাংস্কি। সে একটা সংজ্ঞা দিয়েছে গ্রাফিটির, আর্ট শুড কমফোর্ট দ্য ডিস্টার্বড, অর্থাৎ আর্ট যেটা শিল্প, শিল্পর উচিত কমফোর্টকে, যে স্বচ্ছন্দে আছে তাকে অস্বস্তিতে ফেলা, এবং যে অস্বস্তিতে আছে
অ্যান্ড ডিস্টার্ব দ্য কমফোর্টেবল, এবং তাকে স্বাচ্ছন্দ্য দেওয়া। তাহলে আর্টের কাজ কি? যারা অস্বস্তিতে আছে তাদেরকে স্বাচ্ছন্দ্য দেওয়া, এবং যারা স্বাচ্ছন্দ্যে আছে তাদেরকে অস্বস্তিতে ফেলে দেওয়া। এবং এখান থেকে আমরা জানতে পারি যে আ সেন্টিমেন্ট দ্যাট এনক্যাপসুলেট দ্য স্পিরিট অফ গ্রাফিটিস ডিফায়েন্স। এবং এখান থেকে আমরা গ্রাফিটির যে প্রতিবাদী ধর্মী আছে বা গ্রাফিটি কিভাবে কাজ করে, গ্রাফিটির যে প্রতিবাদের একটা মাধ্যম, সেটা কিন্তু আমরা এই সংজ্ঞা থেকে জানতে পারছি। On July 17, 2024, Abu Said, an unarmed organizer of the students' movement for quota reform at Begum Rokeya University in Rangpur, was shot and killed by police as he stood with his arms and stretched out, leaving his mother Monowara Begum shell-shocked and crying. অর্থাৎ 2024 সালের 17 জুলাই আবু সাইদ নামক একজন অস্ত্রহীন ব্যক্তি, যে কিনা ছিল একজন শিক্ষার্থী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনের একজন অর্গানাইজার, সংগঠক, যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিল, তাকে পুলিশরা গুলি করে মেরে ফেলে। কেননা সে দুই হাত মেলে দিয়ে, তার দুই বাহু মেলে দিয়ে দাঁড়িয়েছিল তার মা মনোয়ারা বেগমকে বাসায় রেখে, যে কিনা বাসায় কান্নাকাটি করছিল এবং শকড, হতভম্বিত ছিল তার ছেলের মৃত্যুতে। মাই সান only wanted a job. If you don't want to give him a job, then don't. But why did you kill him? আমার ছেলে শুধু একটা চাকরি চেয়েছিল, তুমি আমার ছেলেকে চাকরি দিতে চাও না, দিও না, কিন্তু তাকে মেরে ফেললে কেন? Since the 1960s, graffiti in Bangladesh has served as a powerful voice for resistance. প্রতিবাদের একটা শক্তিশালী আওয়াজ হিসেবে গ্রাফিটি 1960-এর শতক থেকেই কাজ করছে। 1966 সালে স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট স্প্রে পেইন্টেড স্লোগানস লাইক ডাউন উইথ আইয়ুব খান অন ওয়ালস ইউজিং গ্রাফিটি অ্যাজ আ কভার্ট মিনস অফ প্রোটেস্ট আগেইনস্ট আ রেপ্রেসিভ রিজিম। আচ্ছা, একটা রেপ্রেসিভ রিজিম, একটা এমন শাসক যে খুবই অত্যাচারী ছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল 1966 সালে শিক্ষার্থীরা। তখনও তারা দেয়ালে স্প্রে পেইন্ট করে, যেখানে তারা লিখেছিল আইয়ুব খানের পতন হোক, এবং এটাও একটা গ্রাফিটির মাধ্যম ছিল। When military forces approached, they shouted "Chika chika," a word meaning mole or muskrat. Chika মানে হচ্ছে মোল বা মাস্করেট, মানে ইঁদুর বা কাইন্ড অফ ইঁদুর। যখনই মিলিটারি ফোর্স বা আর্মিরা আসতো, তখন তারা কি বলে চিৎকার করতো? চিকা চিকা বলে। কেন? প্রিটেন্ডেড দে ওয়ার কিলিং রোডেন্টস টু ডিসগাইজ দেয়ার অ্যাকশন। এখন সাপোজ মনে করেন যে তারা কি করতেছে, তারা মনে করেন মাটির নিচে মিসাইল রাখতেছে বা মাটির নিচে বোম রাখতেছে, তখন তারা দেখতেছে যে দূর থেকে পাকিস্তানি মিলিটারি আসতেছে, তখন তারা চিকা চিকা বলে চিল্লাইতো, এবং তখন তারা কি বুঝাইতো যে ভাই আমরা তো কিছু করতেছি না, আমরা ইঁদুর মারতেছি, মানে ছদ্মবেশে তারা এই কাজগুলো করতো। দিস গেরিলা ট্যাকটিক, আসলে এই যে চিকা চিকা বলা, এটা একটা গেরিলা ট্যাকটিক বা গেরিলা একটা পদ্ধতি ছিল। মার্ক দ্য বিগিনিং অফ গ্রাফিটি, এটাই ছিল গ্রাফিটির একদম প্রারম্ভিক, একদম শুরুটা, আরম্ভটা, অ্যাজ আ টুল অফ ডিসেন্ট ইন বাংলাদেশ, এবং এটা ছিল প্রতিবাদের একটা মাধ্যম। অ্যান্ড ইট প্লেড আ ক্রুশিয়াল রোল ইন দ্য লিবারেশন ওয়ার ইন 1971, এবং এটা 1971-এর মুক্তিযুদ্ধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নূর হোসেন উইথ দ্য ওয়ার্ডস ডাউন উইথ অটোক্রেসি, স্বৈরাচার নিপাত যাক। হাউএভার দ্য বাংলা স্পেলিং ফর নিপাত, আচ্ছা এটা এই লাইনটা আপনাদের দরকার নেই, এটা লেখা আছে নিপাত, আচ্ছা স্বৈরাচার নিপাত যাক। দ্য মিস স্পেলিং underscoring raw spontaneity of such expression, badly painted in the bright white on his bare chest, was photographed by Dinu Alam on November 10, 1987. দেখেন আপনারা যেই জায়গাটা ফোকাস করবেন, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, এতটুকু দেখেন। নূর হোসেন তার সাদা শরীরে, তার সাদা বক্ষে একটা জিনিস লিখেছে, কি লিখেছে? ডাউন উইথ অটোক্রেসি, স্বৈরাচার নিপাত যাক, এবং সেটার ছবি তুলেছে দিনু আলম। কবে? 1987 সালের 10ই নভেম্বর। স্বৈরাচার নিপাত যাক। ডিউরিং আ প্রো ডেমোক্রেসি প্রোটেস্ট ইন ঢাকা, এখানে একটা কি চলছিল? গণতন্ত্রের আন্দোলন চলছিল ঢাকাতে, তখন এটা লিখেছে বুকের মধ্যে। কে? নূর হোসেন। ছবি তুলেছে দিনু আলম। শর্টলি আফটার, তার ঠিক পরেই তাকে গুলি করে মেরে ফেলে কে? বাংলাদেশি পুলিশ। ওকে, আমরা গ্রাফিটির এই অংশটাতে বেশি ফোকাস করব, যদিও প্যাসেজটা বেশ খানিকাংশ আছে, এইটাই কিন্তু মেইন ফোকাসের পার্ট। আচ্ছা আমরা দেখি, হোয়াট ওয়াজ দ্য মেইন অবজেক্টিভ অফ আবু সাইদস মুভমেন্ট। আবু সাইদের আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? প্রোটেস্টিং আগেইনস্ট ওয়ার, রিফর্মিং দ্য কোটা সিস্টেম, ফাইটিং ফর উইমেন্স রাইট, প্রমোটিং গ্রাফিটি ইন বাংলাদেশ। অবশ্যই রিফর্মিং কোটা সিস্টেম, কোটা সংস্কার চেয়েছিল। ওয়ার ডিড আবু সাইদ অর্গানাইজ স্টুডেন্ট মুভমেন্ট? আবু সাইদ কোথায় স্টুডেন্ট মুভমেন্ট, শিক্ষার্থী আন্দোলন করেছিল? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যেটা তার বিশ্ববিদ্যালয় ছিল।
What did Monowara Begum cry out after Abu Said's death? কি বলে কান্না করেছে মনোয়ারা বেগম? He only wanted a job. যে আমার ছেলে তো শুধু একটা চাকরি চেয়েছে, ওকে মারলে কেন? চাকরি না দিলে নাই, মারছো কেন? When did graffiti emerge as a dissent tool in Bangladesh? কবে এটা একটা টুল বা মাধ্যম হিসেবে উঠে আসে? কবে? 1966 দিকে। 1966 দিকে। আচ্ছা আমরা এটা তাও একটু শিওর হয়ে নিই যে 1966 কিনা। আচ্ছা, and it played a crucial role in the liberation war. আচ্ছা, গেরিলা ট্যাকটিকটাই আসলে ছিল বিগিনিং অফ গ্রাফিটি অ্যাজ আ টুল। আচ্ছা, গেরিলা ট্যাকটিকটা কত সালে ছিল? 1966। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে 1966, রাইট। So the answer is 1966. What did activists shout to disguise their action? আচ্ছা, তারা তাদের অ্যাকশনকে লুকিয়ে রাখার জন্য কি বলে চিৎকার করত? চিকা চিকা, চিকা চিকা বলে চিৎকার করত। Who photographed Nur Hossain's graffiti? কে নূর হোসেনের গ্রাফিটির ছবি তুলেছিল? কে? আমরা জানি দিনু আলম, প্যাসেজেই পেয়েছি। পরের প্রশ্ন, in which year was Nur Hossain killed? কত সালে নূর হোসেন মারা যায়? আমরা জানি নূর হোসেনকে মেরে ফেলা হয়েছিল 1987 সালে, যখন সে আন্দোলনে দাঁড়িয়েছিল। তাহলে অ্যান্সার হচ্ছে 1987। প্যাসেজেই আছে এই সবকিছু। আচ্ছা, আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নতে। প্রশ্নগুলোতে যাব। প্রথম প্রশ্ন, what do you understand by saying art should comfort the disturbed and disturb the comfortable? এই লাইনটা দিয়ে কি বুঝতে পারতেছো? দেখো, by saying art should comfort the disturbed and disturb the comfortable, I understand that, আমি বুঝতে পেরেছি যে art should resonate deeply with those who are going through oppression. আর্টের কাজ কি? আর্টের কাজ হচ্ছে যারা অত্যাচারের ভিতর দিয়ে যাচ্ছে তাদেরকে তুলে ধরা। কেন? এই যে গ্রাফিটি কি অত্যাচার তুলে ধরছে না? সিমিলারলি, while simultaneously it should question and challenge wealthy people in power. এবং শুধু সেটাই করে না, আর্ট আবার কি করে? যারা ডিস্টার্ব তাদের কমফোর্ট করে, আর যারা কমফোর্টে আছে তাদের ডিস্টার্ব করে। কারা কমফোর্টে আছে? ধনীরা, যারা পাওয়ারফুল, তাদেরকে কিভাবে ডিস্টার্ব করে? তারা ভয় পায় যে আল্লাহ আমার নামে এখানে প্রেইন্ট করতেছে, তারা তখন কি একটা আতঙ্কে থাকে। তাহলে কোয়েশ্চেন অ্যান্ড চ্যালেঞ্জ ওয়েলদি পিপল ইন পাওয়ার, এবং আর্ট কি করতে পারে? যে ধনী ব্যক্তিরা ক্ষমতায় আছে তাদের কোয়েশ্চেন করতে পারে। পরের প্রশ্ন, হু ওয়াজ আবু সাইদ অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড টু হিম অন জুলাই 17, 2024? আবু সাইদকে তার সাথে কি হয়েছিল 17 জুলাই 2024-এ? আবু সাইদ ছিল একজন অস্ত্রহীন সংগঠক, শিক্ষার্থী আন্দোলনের সংগঠক, ছাত্র আন্দোলনের সংগঠক। Abu Said was an unarmed organizer of the students' movement for the quota reform at Begum Rokeya University in Rangpur. Police shot and killed him as he stood with his arms stretched out on July 17, 2024. তার সাথে 17 জুলাই কি হয়েছিল? সে যখন হাত খুলে দাঁড়িয়েছিল তখন তাকে পুলিশরা গুলি করে মেরে ফেলে। পরের প্রশ্ন, হাউ ডিড দ্য মাদার অফ ডিসিজড এক্সপ্রেস হার গ্রিফ? আচ্ছা, কিভাবে আবু সাইদের মা, মানে যে ব্যক্তি মারা গিয়েছে তার মা কিভাবে তার শোক প্রকাশ করেছে? দ্য মাদার অফ ডিসিজড এক্সপ্রেসড হার গ্রিফ মোস্ট পিটিফুলি, মানে খুব খারাপভাবে, খুব করুণভাবে প্রকাশ করেছে তার শোক। শি ক্রাইড, সে কান্না করেছে, এন্ড সেড, এবং বলেছে দ্যাট হার সান অনলি ওয়ান্টেড আ জব, তার ছেলে শুধু একটা চাকরি চেয়েছিল। শি আস্কড, সে বলেছে, ইফ দে ডিড নট ওয়ান্ট টু গিভ হিম আ জব ওয়াই দে কিলড হিম, যে তুমি যদি চাকরি দিতে না চাও তাহলে কেন মেরে ফেলেছো? এটা ছিল ওই মায়ের প্রশ্ন। What is graffiti? Since when has graffiti become a tool of dissent in Bangladesh? গ্রাফিটি কি এবং কবে থেকে গ্রাফিটি আসলে আমাদের জন্য একটা টুল হিসেবে কাজ করছে? গ্রাফিটি মিন্স ড্রয়িং। গ্রাফিটি মানে হচ্ছে ছবি আঁকা অর রাইটিং, লেখা অন ওয়াল, দেয়ালে, অর আদার সারফেস, অথবা যে কোনো পৃষ্ঠতলে, ইন আ পাবলিক প্লেস, যেটা অবশ্যই হতে হবে জনসম্মুখে, জনগণের মাঝে। Usually it is drawn or written without legal permission, এটা করা হয় কোনো অনুমতি ছাড়াই। Since 1960s, 1960-এর দশক থেকে গ্রাফিটি হ্যাজ বিকাম আ টুল, গ্রাফিটি একটা যন্ত্র বা হাতিয়ার হিসেবে কাজ করছে, একটা যন্ত্র অথবা হাতিয়ার হিসেবে কাজ করছে। কিসের হাতিয়ার? অফ ডিসেন্ট। ডিসেন্ট মানে বিরোধিতার হাতিয়ার, বিরোধিতা। বাংলাদেশে আপনি যখনই বিরোধিতা করতে চাবেন কারো, তখনই আপনি গ্রাফিটিকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন, এটাই বলা হচ্ছে আসলে। আচ্ছা, এরপরে আমরা যাব কোথায়? পরের প্রশ্নে যাব। হোয়াট রোল হ্যাজ গ্রাফিটি প্লেড ইন বাংলাদেশ? বাংলাদেশে গ্রাফিটি কিভাবে ভূমিকা রেখেছে?
দেখেন, ইন বাংলাদেশ গ্রাফিটি হ্যাজ প্লেড দ্য রোল অ্যাজ আ পাওয়ারফুল ভয়েস ফর রেজিস্ট্যান্স। বাংলাদেশে গ্রাফিটি প্রতিবাদের একটা শক্তিশালী আওয়াজ হিসেবে কাজ করেছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ 1966 সালে শিক্ষার্থী যে ছাত্র কর্মীরা ছিল বা ছাত্র আন্দোলনকারীরা ছিল, স্প্রে পেইন্টেড স্লোগানস, তারা কি করেছে, স্লোগান পেইন্ট করেছে দেয়ালে, যেমন আইয়ুব খানের পতন চাই, ডাউন উইথ আইয়ুব খান, ইউজিং গ্রাফিটি অ্যাজ আ কোভার্ট মিনস অফ প্রোটেস্ট আগেইনস্ট রিপ্রেসিভ রিজিম, যেটার মাধ্যমে তারা অত্যাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ইন দ্য সেম ওয়ে, ঠিক একইভাবে graffiti has been used to protest against all sorts of injustice by the government or in establishment, এবং যতবার যত সরকার যেই অন্যায় করেছে, যেই খারাপ কাজ করেছে তাকে বিরোধিতা করার জন্য আমরা গ্রাফিটি ব্যবহার করেছি। 1960-এ, 1966-তে, 1987-তে, 1971-এ, 1900 এবং 2024-এও। তো আপনারা চাইলে এই অ্যান্সারটা আরেকটু ভালোভাবে লিখতে পারেন, অর্থাৎ এখানে আপনি বিভিন্ন সালগুলো উল্লেখ করবেন, যেমন প্রথমত 1966, তারপরে 1987, তারপরে 2024, এই পয়েন্টস তিনটা উল্লেখ করতে পারেন যে আমরা 1966 থেকে 2024 পর্যন্ত কন্টিনিউয়াসলি গ্রাফিটি ব্যবহার করে আসছি। এখন আমরা শুরু করব হচ্ছে আমাদের আনসিন প্যাসেজ। আমরা জানি আমাদের এসএসসি পরীক্ষায় আনসিন প্যাসেজ থাকবে, সেখান থেকে আমাদের ইনফরমেশন ট্রান্সফার টেবিল থাকবে এবং একটা সামারি থাকবে। ইনফরমেশন ট্রান্সফার টেবিলের জন্য থাকবে 5 নাম্বার এবং সামারির জন্য থাকবে 10 নাম্বার। ইনফরমেশন ট্রান্সফার যে টেবিলটা থাকবে সেটাতে আমরা ইনফরমেশন ফিল আপ করবো এই প্যাসেজ থেকে নিয়ে, এবং আমরা সামারিটা লিখবো নিজের ভাষায় নিজ শব্দে। কিভাবে কি করব সেটা নিয়ে এখন আলোচনা করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা প্যাসেজ যেটা স্টিফেন হকিংকে নিয়ে। আমরা এই প্যাসেজটা পড়বো তার আগে আমরা একটু দেখে নেই আমাদের এখানে যে ইনফরমেশন টেবিলটা দেওয়া আছে সেখানে কি কি তথ্য চাওয়া হচ্ছে। আমরা আগে প্রশ্নটা পড়বো। এটা দেখেন, এটা এসেছিল রাজশাহী বোর্ড 2025 এবং দিনাজপুর জেলা স্কুলে। আচ্ছা, প্রথমেই বলছে অ্যাবাউট প্রফেসর স্টিফেন হকিং সম্পর্কে। রাইটার, সে কি লিখেছে সেটা আছে। বর্ন, সে কবে জন্ম নিয়েছে এখানে সেটা লিখতে হবে। হু মানে কে, is regarded as the greatest physicist in the world, আমরা কাকে পৃথিবীর গ্রেটেস্ট ফিজিসিস্ট বলছি, এখানে তার নাম লিখতে হবে। স্টিফেন হকিং ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ ড্যাশ, স্টিফেন হকিং কে কি হিসেবে অ্যাপয়েন্ট করা হয় এই শূন্যস্থানে সেটা লিখতে হবে। কত সালে, 1979 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় তাকে কি হিসেবে নিযুক্ত করা হয়। হি গট দ্য প্রেস্টিজিয়াস অ্যালবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড, 1974 সালে সে সম্মানিত আলবার্ট আইনস্টাইন পুরস্কার পায়। কেন পায়? আচ্ছা, হি পাসড অ্যাওয়ে, সে মারা যায় কত সালে, এখানে সেই সালটা লিখতে হবে। তাহলে আমরা আমাদের যে তথ্যগুলো খুঁজতে হবে সেটা আমরা জানি, তাহলে আমরা সেই অনুযায়ী প্যাসেজ থেকে তথ্যগুলো খোঁজা শুরু করব। Stephen Hawking is considered the greatest physicist after Einstein, সরি। দেখেন, তাহলে সবচেয়ে গ্রেট কে? সবচেয়ে গ্রেট হচ্ছে আইনস্টাইন। এরকম একটা প্রশ্ন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে হু ইজ দ্য গ্রেটেস্ট ফিজিসিস্ট। গ্রেটেস্ট ফিজিসিস্ট হচ্ছে আইনস্টাইন, আর আইনস্টাইনের পরে হু ইজ দ্য গ্রেটেস্ট? স্টিফেন হকিং। হি ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড ইন 1942। আমরা এখানে একটা প্রশ্ন পেয়েছিলাম যে উনি কোথায় এবং কত সালে জন্মগ্রহণ করে। ইংল্যান্ডে 1942 সালে। হি ওয়াজ ভেরি স্কিলড ইন ম্যাথমেটিক্স ফ্রম অ্যান আর্লি এজ, সে ছোটবেলা থেকেই গণিতে খুব ভালো ছিল। হি রোট দ্য বুক, সে একটা বই লিখে যেটার নাম ছিল আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম দ্য বিগ ব্যাং টু দ্য প্রেজেন্ট টাইমস ইন 1988। দেখেন, উনি বইটা লেখে 1988 সালে। ইন হিজ বুকস, তার বইগুলোতে, আচ্ছা কবে সে বই লেখে এটা আমাদের কাছে জানতে চাইনি, সো আমরা এটা আন্ডারলাইন না করি। এই বইয়ের মধ্যে হি এক্সপ্লেইন, সে ব্যাখ্যা করেছিল কসমোলজি বা সৃষ্টি তত্ত্ব, যে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে সেটা উনি এই বইয়ে ব্যাখ্যা করে ফর দ্য জেনারেল পিপল, সাধারণ মানুষের জন্য। ইট বিকেম ফেমাস অ্যান্ড এস্টাবলিশড হিজ রেপুটেশন অ্যাজ আ গ্রেট সায়েন্টিস্ট। এই বইটা জনপ্রিয় হয় এবং তাকে একজন মহান বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। হি রিসিভড হিজ পিএইচডি ইন কসমোলজি ফ্রম ক্যামব্রিজ ইউনিভার্সিটি ইন 1968। দেখেন, এরকম একটা প্রশ্ন আমরা দেখেছিলাম যে 1968 সালে কিন্তু সে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছে। কোন বিষয়? কসমোলজি। তাহলে আমরা এই কসমোলজিটাকে আন্ডারলাইন করতে পারি। বাট ফরচুন ডিড নট ফেভার হিম, কিন্তু নিয়তি তাকে সাহায্য করেনি। কিভাবে? 1972 সালে হি বিকেম আ ভিকটিম অফ গেহেরিগস ডিজিজ, তার একটা রোগ হয় যেটার নাম হচ্ছে গ্যাহেরিগস, এবং এই গ্যাহেরিগ রোগে আক্রান্ত হওয়ার কারণে কি হয়, তখন থেকে হি হ্যাজ বিন কনফাইন্ড টু আ হুইল চেয়ার, সে হুইল চেয়ারে আবদ্ধ হয়ে যায় উইথ নো পাওয়ার টু কন্ট্রোল হিজ বডি, এবং তার কাছে নিজস্ব কোনো ক্ষমতা ছিল না নিজের শরীরকে নিয়ন্ত্রণ করার। বাট হি কন্টিনিউড হিজ টিচিং থ্রু দ্য হেল্প অফ আ কম্পিউটার, কিন্তু সে কম্পিউটারের সাহায্যে তার শিক্ষাদানের প্রক্রিয়াটা চলমান রাখে। 1974 সালে হি ওন দ্য প্রেস্টিজিয়াস আলবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড ফর থিওরিটিক্যাল প্রিফিজিক্স। এখানে আমরা এটা আন্ডারলাইন করবো কারণ এটা প্রশ্নে ছিল যে সে 1974 সালে তো
আলবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড পায়, কিন্তু কোন বিষয়ের কারণে, কেন পেয়েছিল? থিওরিটিক্যাল ফিজিক্সের কারণে পেয়েছিল। ইন 1979 সালে হি জয়েন্ট ক্যামব্রিজ ইউনিভার্সিটি অ্যাজ আ লুকেশিয়ান প্রফেসর। এটাও একটা প্রশ্ন ছিল যে সে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে যোগদান করে 1979 সালে, কিন্তু কি হিসেবে? একজন লুকেশিয়ান প্রফেসর। কিসের লুকেশিয়ান প্রফেসর? অফ ম্যাথমেটিক্স, অর্থাৎ গণিতের একজন লুকেশিয়ান প্রফেসর হিসেবে সে যোগদান করে। আচ্ছা, হি ক্যারিড আউট হিজ রিসার্চ ওয়ার্ক ইউজিং হিজ কম্পিউটার। সে তার গবেষণার কাজ চলমান রাখে কম্পিউটার ব্যবহার করে। দিস গ্রেট সায়েন্টিস্ট ব্রেথড হিজ লাস্ট অন 14 মার্চ 2018। এই মহান বিজ্ঞানী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে 14 মার্চ 2018 সালে। আসেন আমরা আমাদের এইটা থেকে যেইগুলো সলভ করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এটাও লাগবে যে উনি কবে মারা যায়, এটাও জানতে চেয়েছে। আমরা যদি অ্যান্সারগুলো ফিল আপ করি, বর্ন কবে জন্ম নিয়েছে, আমরা এটা প্রথমে আন্ডারলাইন করে রেখেছি, ইন ইংল্যান্ড ইন 1942। আমরা দুইটাই লিখবো, কারণ এখানে সাল বা স্থান কোনো কিছু নির্দিষ্ট করে বলা নেই, তাই আমরা দুইটাই লিখবো। তাহলে অ্যান্সার আসবে ইন England in 1942. ওকে, ড্যাশ ইজ রিগার্ডেড দ্য গ্রেটেস্ট ফিজিসিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এই প্রশ্নটার উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, কাকে আমরা গ্রেটেস্ট ফিজিসিস্ট বলছি? আলবার্ট আইনস্টাইনকে নাকি স্টিফেন হকিংকে? স্টিফেন হকিং গ্রেটেস্ট, কিন্তু আলবার্ট আইনস্টাইনের পরে তাহলে সবচেয়ে গ্রেট কে? অবশ্যই আলবার্ট আইনস্টাইন। সো দ্য অ্যান্সার ইজ আইনস্টাইন অথবা আলবার্ট আইনস্টাইন। Stephen Hawking was appointed as a dash in 1979 Cambridge University. ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে 1979 সালে তাকে নিযুক্ত করা হয় কি হিসেবে? অ্যাজ আ লুকেশিয়ান প্রফেসর, একজন লুকেশিয়ান প্রফেসর হিসেবে। কিসের? অফ ম্যাথমেটিক্স, গণিতের প্রফেসর অফ ম্যাথমেটিক্স। আপনারা যখন পরীক্ষার হলে লিখবেন শুধু এ বি সি ডি না, সরি 1 2 3 দিয়ে খালি অ্যান্সার গুলো লিখবেন, কোনো ছক করা লাগবে না। হি গট দ্য প্রেস্টিজিয়াস আলবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড ইন 1974। রিজন, কেন পেয়েছিল? আমরা জানি সে পেয়েছিল কেন, সে পেয়েছিল থিওরিটিক্যাল ফিজিক্সের কারণে। দেখেন এখানে আমরা দাগিয়ে রেখেছি ফর থিওরিটিক্যাল ফিজিক্স। দেখেন এখানে রিজন জানতে চেয়েছে, রিজন মানে কেন পেয়েছিল, তাহলে আমরা লিখবো ফর থিওরিটিক্যাল ফিজিক্স। হি পাসড অ্যাওয়ে, সে মারা যায়। সে কবে মারা যায় আমরা যদি দেখি প্যাসেজটা, 14 মার্চ 2018। তাহলে অন 14 মার্চ 2018। ওকে, আমরা এর পরেরটাতে যাই। আমাদের পরেরটাতে বলছে আরেকটা প্যাসেজ, আরেকটা টেবিল আছে একই প্যাসেজ থেকে, আমরা এটাও একটু সলভ করতে পারি। ময়মনসিংহ বোর্ড, আচ্ছা এটা আমরা সলভ না করি, এটা আপনাদের এইচডব্লিউ থাকলো, কারণ আমরা অলরেডি এই প্যাসেজটা পড়েছি, তাহলে এইটা আপনারা সলভ করে নিয়েন। আসেন আমরা সামনেরটায় যাই। আচ্ছা, সামনে আমাদের একটা সামারি লিখতে বলেছে, কিন্তু সামারি লেখার আগে আসলে আমাদেরকে জানতে হবে যে একটা সামারি লেখার জন্য আমাদের কি কি জিনিস ফলো করতে হবে। আচ্ছা, অবশ্যই প্রথমে মনে রাখবেন একটা প্রপার সামারি হতে হবে সম্পূর্ণ নিজের ভাষায়। প্যাসেজ থেকে কোনো লাইন আমরা হুবহু কপি করব না। তাহলে আমরা এখানে প্রথমে মাথায় রাখবো ডোন্ট কপি ফ্রম দ্য প্যাসেজ এবং মাথায় রাখবো সাথে ইউজ ইয়োর ওন ওয়ার্ডস। নিজের ভাষায় বা নিজের মতো করে, নিজের মনের মতো করে শব্দ দিয়ে লিখতে হবে। আচ্ছা, এখন আমরা যদি মনে করেন যে কপি না করি, নিজের ভাষায় লিখি, তাহলে আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্যারাফ্রেজ করা। প্যারাফ্রেজ করা মানে হচ্ছে আপনি একটা সেন্টেন্সকে কিভাবে সিনোনিম বা অ্যান্টোনিম দিয়ে অর্থ পরিবর্তন না করে শুধুমাত্র এটার স্ট্রাকচার বা আউটলুকটা পরিবর্তন করছেন, এটাও খুবই ইম্পর্টেন্ট।
ওকে, এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে যে আমাদের সামারি যেন বেশি বড় না হয়। 5 থেকে 6টা সেন্টেন্স হলে সবচেয়ে শ্রেয়, কারণ আমাদের একটা লিমিটেশন থাকে ওয়ার্ডের, ওয়ার্ড লিমিটেশন হচ্ছে 50 ওয়ার্ডস। সো এটা মাথায় রেখে আমরা যদি 50 ওয়ার্ডসের মধ্যে শেষ করতে চাই তাহলে আমাদের জন্য 5 থেকে 6টা সেন্টেন্স এনাফ, এবং সেন্টেন্সগুলো যদি বেশিরভাগ সিম্পল সেন্টেন্স হয় দ্যাটস মোর বেটার। আচ্ছা, এরপরে আমি যদি একটু বলি আমাদের আর কোন জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা সামারির মধ্যে যেন প্রপার 3টা জিনিস থাকে। প্রপার 3টা জিনিস কি কি? প্রথমেই হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ সামারিটা কোন ব্যাপারে এটা যেন একদম প্রথম লাইনেই ক্লিয়ার হয়ে যায়। তারপরে আসবে হচ্ছে অবশ্যই বডি প্যারাগ্রাফ, আর বডি প্যারাগ্রাফের মধ্যে থাকতে হবে ইনফরমেশন। কিন্তু একটা মানুষ সম্পর্কে তো অনেক ইনফরমেশন দেওয়া থাকবে, কিন্তু সামারি মানে তো শর্টকাট, দ্যাট মিনস আমরা সব ইনফরমেশন লিখতে পারবো না। তাহলে কোনগুলো লিখবো? শুধু গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো লিখবো, যে ইনফরমেশনগুলো আমাদেরকে তার সম্পর্কে সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনাগুলো জানাচ্ছে, শুধু সেগুলো লিখবো। অ্যান্ড লাস্টলি আমাদের কনক্লুশন আসবে। কনক্লুশনে যদি সে মৃত্যুবরণ করে থাকে তাহলে তার মৃত্যু দিয়ে কনক্লুশন লিখবো, আর যদি বেঁচে থাকে তাহলে আমরা নিজেদের মতো করে অন্যভাবে সামারির কনক্লুশনটা দেওয়ার চেষ্টা করব। তাহলে এই কিছু সহজ জিনিস আমরা মাথায় রাখলে আশা করছি আমরা সহজেই একটা সামারিতে 10-এর 10 পেতে পারবো। আমরা যারা মনে করি সামারি বড় হইলেই নাম্বার পাবো প্যারাগ্রাফের মতো, না, সামারি হ্যাজ টু বি শর্ট। এবং আপনি যদি নিজের একটা খাতার কথা চিন্তা করেন তাহলে খাতার 1/3 হতে হবে সামারি, খাতার 1/3। খাতার 1/3, ঠিক আছে? 3 ভাগের 1 ভাগ ভরতে হবে। ওকে, আচ্ছা, 3 ভাগের 1 ভাগ, 1/3 অফ দ্য কপি, আমরা খাতার 1/3 লিখবো। ওকে, এখন আসেন আমরা সামনের দিকে যাই। English scientist Stephen Hawking is considered the greatest physicist। আচ্ছা, এটা সামারিটা আমি আপনাদের জন্য এখানে লিখে রেখেছি, কিভাবে কি করেছে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, প্রথমে যেহেতু আমি বলেছি তাকে নিয়ে একটা ইন্ট্রোডাকশন লাগবে, প্রথম সেন্টেন্সে আমি ইন্ট্রোডাকশন দিয়েছি যে আলবার্ট আইনস্টাইন কে। দেখেন, ইংলিশ সায়েন্টিস্ট, ইংরেজ বিজ্ঞানী স্টিফেন হকিং ইজ কনসিডার্ড, তাকে ধারণা করা হয় বা তাকে বিবেচনা করা হয় দ্য গ্রেটেস্ট ফিজিসিস্ট, কি হিসেবে? গ্রেটেস্ট ফিজিসিস্ট হিসেবে। কার পরে? আফটার আলবার্ট আইনস্টাইন। তাহলে আমরা এই প্যাসেজের এই সামারির প্রথম লাইনটা পড়ে বুঝে গেলাম যে কাকে নিয়ে কথা বলা হচ্ছে, স্টিফেন হকিংকে নিয়ে। দেখেন, আমরা কিন্তু ওই ঘিসা পিটা যে আমাদের সামারি ইন্ট্রোডাকশন থাকে যে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট আলবার্ট আইনস্টাইন, সেটা লেখা যায়, কোনো সমস্যা নেই, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট স্টিফেন হকিং লেখা যায়। বাট লিখলে কি হবে? আপনি সকল স্টুডেন্টদের মধ্যে একই কাতারে পড়ে যাবেন। নিজেকে একটু আপার লেভেলে নিতে চাইলে, নিজের অ্যান্সারটাকে আরো বেশি একটু আপগ্রেড করতে চাইলে, অন্যদের থেকে একটু এগিয়ে থাকতে চাইলে এইভাবে ইন্ট্রোডাকশন লিখতে হবে। যে প্রথমে আপনি লিখলেন যে কার কথা বলছে, একজন ইংরেজি বিজ্ঞানী, সে কে? স্টিফেন হকিং। তাকে কি হিসেবে বিবেচনা করা হয়? গ্রেটেস্ট ফিজিসিস্ট। কার পরে? আইনস্টাইনের পরে। লিখলাম। এখন সে জনপ্রিয় হয়েছে কেন? দেখেন, সে জন্ম নিয়েছে কোথায়, সে কাকে বিয়ে করেছে, সে কত পড়ালেখা করেছে, দিস আর নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট ইনফরমেশন। সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন, সে ফেমাস হয়েছে কি দিয়ে, তাকে আমরা কেন চিনি, সে ফেমাস হয়েছে কিসের মাধ্যমে? তার বইয়ের মাধ্যমে। তাহলে হি বিকেম পপুলার ফর রাইটিং দ্য বুক আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম দ্য বিগ ব্যাং টু দ্য প্রেজেন্ট টাইমস। আচ্ছা, এই পুরোটা তার বইয়ের নাম, এটা লিখতে হবে, গেল। আচ্ছা, এরপরে বলতেছে উইচ এক্সপ্লেইনড কসমোলজি ফর জেনারেল পিপল, এবং এই বইয়ের মধ্যে আমরা কি পেয়েছি? সাধারণ মানুষের জন্য সে সৃষ্টিতত্ত্ব ব্যাখ্যা করেছে। তাহলে দেখেন, বডি প্যারাগ্রাফে আমরা আরেকটা সেন্টেন্স পেলাম, তাহলে আমরা কিন্তু অলরেডি 2টি সেন্টেন্স পেয়ে গিয়েছি। তারপরে বলতেছে তার জীবনের টার্নিং পয়েন্ট কোথায়, সে তো জনপ্রিয় হয়ে গেল, তার জীবনের টার্নিং পয়েন্টে উল্লেখ করব যে তার একটা রোগ হয়েছে। হি ওয়াজ কনফাইন্ড টু হুইল চেয়ার ডিউ টু গ্যাহেরিক্স ডিজিজ। দেখেন, প্যাসেজের মধ্যে কিভাবে ছিল যে তার 1972-এ গ্যাহেরিক হয়, তারপর সে হুইল চেয়ার আবদ্ধ হয়ে যায়। না, আমরা সেন্টেন্স, 2টা সেন্টেন্সকে একটাতে কনভার্ট করছি। কিভাবে? যে সে হুইল চেয়ারে আবদ্ধ হয়ে যায় গ্যাহেরিক ডিজিজের কারণে। আর প্যাসেজে লেখা ছিল তার গ্যাহেরিক ডিজিজ হয়
ফুল স্টপ, তারপরে লেখা ছিল সে হুইল চেয়ারে আবদ্ধ হয়। আমরা দুইটাকে একসাথে করে ফেলেছি, তাই লিখেছি হি ওয়াজ কনফাইন্ড টু হুইল চেয়ার ডিউ টু গেহরিগস ডিজিজ, বাট কিন্তু দিস ডিজিজ কুড নট স্টপ হিম ফ্রম কন্টিনিউইং হিজ রিসার্চ, কিন্তু এই ডিজিজ কোনোভাবেই তাকে থামাতে পারেনি, তার রিসার্চ বা গবেষণাকে বন্ধ করতে পারেনি। ওকে, এখন দেখেন আমরা 3টা সেন্টেন্স পেয়ে গিয়েছি, আমরা আরো 2 থেকে 3টা লিখতে পারবো। বিসাইডস, তার পাশাপাশি স্টিফেন হকিং, হকিং দেখেন আমরা স্টিফেন হকিং না লিখে শুধু তার নিকনেমটা লিখলাম হকিং। A PhD holder in cosmology won the prestigious Albert Einstein Award in 1974. দেখেন আমরা একটা সেন্টেন্সে 2টা ইনফরমেশন তুলে আনছি, সেন্টেন্স কিন্তু একটা বাট ইনফরমেশন কিন্তু 2টা। এটা একটা খুবই অভিনব পদ্ধতি সামারিতে। সেটা কিভাবে করেছি দেখেন, আমরা প্রথমে লিখেছি হকিং। এখন হকিং এর বিশেষত্ব আছে একটা, সেটা কি সে এত সালে কসমোলজিতে পিএইচডি করছে, তাহলে আমরা এটা থেকে একটা ইনফরমেশন পাইলাম দ্যাট হি ইজ আ পিএইচডি হোল্ডার ইন কসমোলজি, তাই আমরা এটাকে অ্যাড করলাম। তাহলে কি আসলো, আ পিএইচডি হোল্ডার ইন কসমোলজি। হকিং যে একজন পিএইচডি হোল্ডার কসমোলজিতে, ওন জিতেছিল দ্য প্রেস্টিজিয়াস আলবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড ইন 1974। মেইন সেন্টেন্স কোনটা? মেইন সেন্টেন্স কিন্তু হকিং ওন দ্য প্রেস্টিজিয়াস আলবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড ইন 1974, এটা মেইন সেন্টেন্স। কিন্তু মেইন সেন্টেন্সের মাঝখানে আমরা একটা কি অ্যাড করলাম, আমরা একটা অ্যাপোজিটিভ অ্যাড করলাম, মানে একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করলাম। ঠিক আছে, এইভাবে আপনার এক্সট্রা ইনফরমেশনের মাধ্যমে আপনার সামারিতে ইনফো তো অ্যাড করতে পারবেন আর সামারিটাও ছোট করতে পারবেন। আচ্ছা, এবং সবশেষে আমরা তার মৃত্যু দিয়ে শেষ করব। দিস গ্রেট সায়েন্টিস্ট কেপ্ট হিমসেলফ বিজি in research until his death in March 14, 2018 using his computer. এই লাস্টের সেন্টেন্সে আমরা 3টা ইনফরমেশন আনছি। 3টা ইনফরমেশন, নাম্বার 1 যে সে তার গবেষণা চালায় গেছে, নাম্বার 2 কম্পিউটার ব্যবহার করে গবেষণা করছে, এন্ড নাম্বার 3 সে কবে মারা গেছে। সরি, তাহলে কি লিখেছি যে এই মহান বিজ্ঞানী তার নিজেকে ব্যস্ত রেখেছে গবেষণার মধ্যে তার মৃত্যুর আগে পর্যন্ত, 2018 14 মার্চ আগে পর্যন্ত, কি ব্যবহার করে? কম্পিউটার ব্যবহার করে। তাহলে দেখেন আমরা কিন্তু 5টা সেন্টেন্সেই লিখেছি, 5টা সেন্টেন্সেই লিখেছি, আর ইনফরমেশন আমরা সেগুলো দিয়েছি যেগুলো গুরুত্বপূর্ণ, এবং আমরা চেষ্টা করেছি একাধিক ইনফরমেশন একটা সেন্টেন্সের মাধ্যমে তুলে ধরার, এটাই সামারি। আর আমরা এখানে কি করেছি, নিজে যা বুঝেছি সেই বোঝাটাকে ব্যবহার করে আমরা সামারি লিখেছি, নাকি প্যাসেজে যা আছে সেটা তুলে দিয়েছি। এটা আপনারা একদিনে শিখবেন না, আপনাদের অনেকগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে আস্তে আস্তে হবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্যাসেজে যাব, যেটা হচ্ছে জসিমউদ্দিন নিয়ে। জসিমউদ্দিন ওয়াজ আ ফেমাস বেঙ্গলি পোয়েট। আচ্ছা, আমরা প্যাসেজটা পড়ার আগে এটা সম্পর্কে যে ছকটা আছে সেই ছকের দেখে নেই প্রশ্ন কি কি আছে। জসিমউদ্দিন বর্ন 1903-এ, কোথায়? তাহলে প্রথমে আমাদের খুঁজতে হবে কোথায় জন্ম নিয়েছে। পরেরটা, he obtained BA degree in 1929 where? সে ব্যাচেলার্স ডিগ্রি অর্জন করে 1929 সালে, কোথা থেকে? ওকে, তারপরে he dash 1938 the University of Dhaka, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1938 সালে কি করেছিল? একটা কাজ, কিছু একটা করেছিল, সেটা খুঁজতে হবে যে 1938 সালে আসলে কি করে। তারপরে খুঁজতে হবে 1958 সালে পাকিস্তানে সে কি করে, এবং তাকে সমাধিত করা হয়, মানে তাকে কবর দেওয়া হয় কোথায়? গোবিন্দপুরে, ফরিদপুরে, কিন্তু কত সালে? তাহলে পরেরটার জন্য তার মৃত্যু সালটা খুঁজতে হবে। আচ্ছা, আসেন আমরা প্যাসেজটা এবার পড়ি, এটাকে মাথায় রেখে। Joshimuddin was a famous Bengali poet. He was also a songwriter, prose writer, folklore collector and radio personality. জসিমউদ্দিন একজন জনপ্রিয় বাঙালি কবি ছিল যে একাধারে গীতিকার ছিলেন, প্রোজ রাইটার মানে হচ্ছে গদ্য লেখক ছিলেন, ফোকলোর সংগ্রাহক ছিলেন, একজন রেডিও ব্যক্তিত্ব ছিলেন, এবং হি ইজ নোন অ্যাজ পল্লী কবি বিকজ থ্রু হিজ পোয়েমস হি ডিপিক্টেড দ্য বেঙ্গল রুরাল লাইফ। তাকে পল্লী কবিও বলা হয় কারণ সে তার কবিতার মাধ্যমে বাঙালিদের একদম গ্রামীণ জীবনটাকে তুলে ধরেছে। হি ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ অফ তাম্বুলখানা ইন ফরিদপুর। দেখেন কোথায় জন্মগ্রহণ করেছিল, আমরা পেয়ে গিয়েছি জায়গার নাম তাম্বুলখানা ইন ফরিদপুর, ফরিদপুরের তাম্বুলখানায়, তাম্বুলখানা জেলায়। কবে? 1 জানুয়ারি 1903। He received his early education at ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল। তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করে ফরিদপুর কল্যাণ বিদ্যালয় থেকে। He obtained BA degree in Bangla from the University of Dhaka in 1929. আচ্ছা, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি অর্জন করে কত সালে? 1929 সালে। আচ্ছা, আমাদের কাছে জানতে চেয়েছিল 1929 সালে সে কোথা থেকে বিএ ডিগ্রি অর্জন করে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গিয়েছি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কলকাতা। ঠিক আছে, ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কলকাতা।
আচ্ছা, এবং 1929 সালে বিএ করে এবং 1931 সালে এমএ করে। জসিমউদ্দিন joined the University of Dhaka in 1938 as a lecturer. প্রশ্ন ছিল 1938 সালে জসিমউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করে, কিন্তু কি হিসেবে? একজন লেকচারার হিসেবে। সো আমাদের এটা আন্ডারলাইন করব, আ লেকচারার। He left the university in 1944. সে ওইখানে 6 বছর কাজ করে 1944 সালে বিশ্ববিদ্যালয়টা ছেড়ে দেয় and joined the Department of Information and Broadcasting. এবং ওই ডিপার্টমেন্ট ছেড়ে সে ইনফরমেশন আর ব্রডকাস্টিং ডিপার্টমেন্টে যোগদান করে 1944-এ। He worked there until his retirement in 1962 as a deputy director. সেখানে ডেপুটি ডিরেক্টর হিসেবে 1962 সাল পর্যন্ত তার অবসর প্রাপ্তির আগ পর্যন্ত সে কাজ করে। জসিমউদ্দিন কালেক্টেড মোর দ্যান 10,000 ফোক সংস। জসিমউদ্দিন 10,000-এরও বেশি লোকগান সংগ্রহ করেছেন। হি রোট মেনি পোয়েমস, ড্রামাস, নভেলস, মেমোয়ার্স, মিউজিক ইটিসি। সে অনেক কবিতা, নাটক, উপন্যাস, স্মৃতিগাথা, গান, অনেক কিছু তিনি লিখেছেন। His major works are রাখালি, নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, বেদের মেয়ে, মধুমালা। তার কিছু জনপ্রিয় লেখার এখানে নাম দেওয়া আছে, রাখালি, নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, বেদের মেয়ে and মধুমালা। The major honors and the awards that he received are President Award for the Pride Performance, Pakistan, 1958, delete by রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। দেখেন আমাদের প্যাসেজে একটা জিনিস ছিল যে 1958 সালে পাকিস্তান থেকে সে কি পায়। 1958 সালে পাকিস্তান থেকে সে কি পায়? সে পেয়েছিল প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ফর প্রাইড পারফরমেন্স, পাকিস্তান 1958। তাহলে আমরা এটার উত্তরও পেয়ে গিয়েছি, সে পাকিস্তান থেকে অ্যাওয়ার্ড পেয়েছে। ডিলিট ডক্টরেট ডিগ্রি ইন লিটারেচার বাই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, ইন্ডিয়া 1969। 21 পদক 1976। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাওয়ার্ড 1978। এবং হি ডাইড অন 14 মার্চ 1976 and he was buried near his ancestral home at গোবিন্দপুর। সে মারা যায় 14 মার্চ 1976। দেখেন স্টিফেন হকিংও কিন্তু 14 মার্চ মারা যায়, উনিও 14 মার্চেই মারা যায়। স্টিফেন হকিং মারা যায় 2018, তার উনি মারা যায় 1976-এ। আচ্ছা, তাহলে দেখেন উনি কিন্তু মারা যাওয়ার পরে ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ডটা পায়। যাই হোক, 14 মার্চ 1976-এ মারা যায় এবং তখনই তাকে সমাধিত করা হয় তার পৈতৃক নিবাস অ্যানচেস্ট্রাল হোমের গোবিন্দপুরে। আমরা যদি এখন অ্যান্সার গুলো লিখি আমাদের জন্য খুবই সহজ। আমরা প্রথমটার অ্যান্সার জানি, তাম্বুলখানা, ফরিদপুর। তাহলে আমরা লিখে ফেলি তাম্বুলখানা He obtained BA degree in 1929. সে 1929 সালে BA ডিগ্রি অর্জন করলো। Where? কোথা থেকে? ইউনিভার্সিটি অফ কলকাতা। তাহলে আমরা এখানে লিখে ফেলি ইউনিভার্সিটি অফ কলকাতা। ওকে, তারপরে বলছে হি ড্যাশ 1938 দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। সে ঢাকা বিশ্ববিদ্যালয় 1938 সালে কি করে? লেকচারার হিসেবে যোগদান করে। তাহলে দেখেন এখানে ইভেন্ট বা অ্যাক্টিভিটি যখনই লিখবো মাথায় রাখবেন আমরা V2 দিয়ে শুরু করব। তাহলে যোগদান মানে জয়েন্ট, তাহলে জয়েন্ট অ্যাজ আ লেকচারার। হি ড্যাশ 1958 পাকিস্তান। 1958 সালে সে পাকিস্তানে কি করেছিল? 1958 সালে সে পাকিস্তান থেকে একটা পুরস্কার পেয়েছিল। পুরস্কারটার নামটা একটু দেখি। আচ্ছা, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ফর প্রাইড পারফরমেন্স। তাহলে পেয়েছিল মানে গট। তাহলে আমরা এখানে V2 দিয়ে শুরু করব, গট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড। শুধু প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড লিখলেই হবে, কারণ সে কি হয়েছিল এতটুকু, কেন পেয়েছিল না লিখলেও হবে, যে ফর প্রাইড পারফরমেন্স ওইটা না লিখলেও হবে, গট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড এতটুকু লিখলেও হবে। ওকে, হি বারিড, তাকে দাফন করা হয় ওয়েন, কত সালে? আমরা জানি 1976 সালে সে মারা যায়। দেখেন এখানে কোনো জায়গায় কিন্তু প্রিপোজিশন আগে লেখা নাই, কিন্তু আপনি যদি এখানে প্রিপোজিশন লেখেন ইন তাও হবে, আর যদি না লেখেন তাও হবে, সমস্যা নাই। বাট আমরা লিখলাম ইন 1976। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে করব। আগে ছকটা পড়ে প্যাসেজে গিয়ে যখন খুঁজবো আমাদের বারবার প্যাসেজে যেতে হবে না, তখন আমাদের অনেকটা সময় বেঁচে যাবে। আসেন আমরা এটা থেকে একটা সামারি দেখে নিই। সেম আগের কথাগুলো আবার এখানে রিপিট হবে। শর্টকাট লিখবো, নিজের ভাষায় লিখবো, প্যারাফ্রেজ করে লিখবো। অবশ্যই ইন্ট্রোডাকশন সুন্দর হতে হবে। আচ্ছা, প্রথমেই দেখেন আমরা কি করেছি। জসিমউদ্দিন নামটা লিখলাম,
এই নামের সাথে একটা অ্যাপোজিটিভ মানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশনকে আমরা দুইটা কমার মাঝখানে ফ্রেজ হিসেবে জয়েন করলাম, এটাকে অ্যাপোজিটিভ বলে। অ্যাপোজিটিভটা কি? ওয়াইডলি নোন অ্যাজ পল্লী কবি। জসিমউদ্দিন widely known as পল্লী কবি, কমা, তারপরে আসবে ভার্ব, was born in the village of তাম্বুলখানা in ফরিদপুর district on 1st January 1903। তাহলে কথা কি দাঁড়াইলো? সাবজেক্ট আর ভার্বের মাঝে, সাবজেক্ট আর ভার্বের মাঝে আপনি ব্যক্তিকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ লিখবেন, আর সেই ফ্রেজটাকেই বলছে অ্যাপোজিটিভ। আপনি যদি এই ইন্ট্রোডাকশনটা সবগুলো সামারির জন্য ফলো করেন আরো ভালো হবে। সেটা মনে করেন আমি কাজী নজরুল ইসলামকে নিয়ে লিখছি, কি লিখবেন? কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন কবে জন্ম নিয়েছে? মনে হয় 1879, সরি আমার মনে নেই, ধরে নিলাম 1879, যে কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন 1879। কিন্তু এই সিম্পল সেন্টেন্সটা না লিখে আমরা কি করব? কাজী নজরুল ইসলাম সে ছিল বিদ্রোহী কবি আর রেবেল পোয়েট, was born in 1879। তাহলে কি করলাম? সাবজেক্ট আর ভার্বের মাঝখানে আমি তার সম্পর্কে একটা ফ্রেজ লিখলাম, এটাই হচ্ছে অ্যাপোজিটিভ। আপনি যদি সব সামারির ইন্ট্রোডাকশন যদি এটা ফলো করেন আপনার জন্য খুবই ভালো হবে। খুব সহজ একটা নিয়ম, বাট খুবই এলিগেন্ট, খুবই upgraded. He completed his graduation and post-graduation in Bangla from the University of Kolkata। দেখেন একই সাথে দুইটা তথ্য দিলাম, কিন্তু MA আর BA না লিখে এগুলোর সিনোনিমাস ওয়ার্ড লিখেছি। BA মানে গ্র্যাজুয়েশন, MA মানে পোস্ট গ্রাজুয়েশন, সো লিখলাম গ্রাজুয়েশন করেছে, পোস্ট গ্রাজুয়েশন করেছে বাংলায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তারপর 1938 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন লেকচারার হিসেবে জয়েন করেন এবং 1944 সালে সে ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ করে ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এ জয়েন করে। দেখেন আমরা এখানে ইনফরমেশন কয়টা লিখেছি? একটা, দুইটা, তিনটা এবং চারটা। আচ্ছা, আমরা এখানে টোটাল 6টা ইনফরমেশন দিচ্ছি। এবং এরপরে তাহলে কি আসলো? তার জন্ম, তার শিক্ষাগত যোগ্যতা, তার পেশাগত জীবন এবং তার অবদানগুলো বলবো। তাহলে আমাদের একটা সিরিয়াল আছে কিন্তু, জন্ম, শিক্ষাগত যোগ্যতা, সে কোথা থেকে কি শিক্ষা নিয়েছে, অনেকগুলো সেন্টেন্স লেখা যাবে না, প্রতিটা পয়েন্টের জন্য একটা করে সেন্টেন্স। তারপর সে প্রফেশনালি কি ছিল, বাই প্রফেশন হি ওয়াজ হোয়াট, সে কি ছিল সেটা। তারপরে হিজ কন্ট্রিবিউশন, তার অবদান কি ছিল, এবং লাস্টলি তার মৃত্যু। তাহলে দেখেন হি রোট মেনি পোয়েমস, ড্রামাস, নোভেলস, মেমোয়ার্স, মিউজিকস অ্যান্ড কালেক্টেড মোর দ্যান 10,000 ফোক সংস। এখানে কিন্তু আমরা দুইটা আলাদা আলাদা তথ্যকে একত্রিত করেছি। অ্যান্ড লাস্টলি সে অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, এই কথা বলার মাধ্যমে আমরা বলে দিলাম হি ডাইড অন 14 মার্চ 1976। শেষ। দেখেন আপনার একটা জিনিস, এখানে প্যাসেজে ডাইড অন লেখা ছিল, আপনারা সামারিতে ডাইড অন না লিখে এখানে যদি আপনারা এটা লিখেন হি পাসড অ্যাওয়ে, তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ আমাদের ডাইড বললে আমরা ডাইডের সিনোনিম লিখবো পাসড অ্যাওয়ে, আর প্যাসেজে পাসড অ্যাওয়ে বললে ডাইড লিখবো। ওকে, পাসড অ্যাওয়ে, শেষ। আচ্ছা আসেন আমরা এর পরেরটাতে যাই, নেলসন ম্যান্ডেলা। আমরা নেলসন ম্যান্ডেলাটা শুরু করার আগে এটার যে ছক আছে সেটা দেখে নিই। নেলসন ম্যান্ডেলা বর্ন, কোন জায়গায় জন্মগ্রহণ করে এটা আমাদের লাগবে। হি জয়েন দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, সেটা কবে জয়েন করে, কত সালে সেটা লাগবে। হি ড্যাশ 1993, 1993 সালে সে কি করে, সে কাজটা লাগবে। হি ওয়াজ প্রেসিডেন্ট 1994 to 1999, সে 1994 থেকে 1999 পর্যন্ত প্রেসিডেন্ট ছিল, কোন জায়গায়। হি ডাইড ইন আফ্রিকা, সে আফ্রিকায় মারা যায় কত সালে। আসেন আমরা এটা মাথায় রেখে সবগুলো অ্যান্সার একটু খুঁজি। Nelson Mandela was born in Transkei, South Africa on 18 July 1918. আমাদেরকে স্থানের নাম জানতে চেয়েছে, তাহলে আমরা বলবো ইন ট্রান্সকেই, সাউথ আফ্রিকা। আচ্ছা, হি জয়েন দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ইন 1944, এই সালটা জানতে চেয়েছে যে কবে আফ্রিকান কংগ্রেসে জয়েন করে। অ্যান্ড সে এঙ্গেজড হয়ে যায় ইন রেজিস্ট্যান্স আগেইনস্ট, মানে বিরোধিতায় যুক্ত হয়ে যায়। কিসের বিরোধিতা? রুলিং ন্যাশনাল পার্টিজ অ্যাপার্থেড পলিসিস। অ্যাপার্থেড পলিসিস মানে বর্ণ বৈষম্যর যে পলিসিগুলো ছিল তাদের দেশে, সেগুলোর বিরুদ্ধে সে সংগ্রাম শুরু করে দেয় কংগ্রেসে যুক্ত হওয়ার মাধ্যমে। ইন নভেম্বর 1962, 1962 সালে সে কি করলো? হি ওয়াজ সেন্টেন্সড টু 5 years in prison and started serving his sentence at Robben Island prison in 1963। দেখেন ওনাকে 1962 সালে 5 বছর কারাদণ্ড
আদেশ দেওয়া হয় এবং 1963 থেকে সে রবিন আইল্যান্ড কারাগার যেটা ছিল সেখানে কি কারাভোগ করা শুরু করেন। From 1964 to 1982, 1964 থেকে 1982, he was again imprisoned at Robben Island prison. তাকে রবিন আইল্যান্ড প্রিজনে কারাবন্দী করে রাখা হয়। And then later moved to Portsmouth prison. তারপরে তাকে আবার তাকে কারাবন্দী করা হয়। তাহলে দেখেন তার জীবনটা অনেকটা সময় কারাবন্দী অবস্থায় কেটেছে। 1964 থেকে 1982 সে আবার কারাবন্দী অবস্থায় ছিল। তাহলে ওনার 5 বছর কারাবন্দী থাকার কথা থাকলো, উনি অনেক বছর থাকলো। তারপর তাকে সেই কারাগার থেকে অন্য একটা কারাগারে নিয়ে যাওয়া হলো, পলসমুর প্রিজন। ডিউরিং হিজ রেপুটেশন অ্যাজ আ পটেন্ট সিম্বল অফ রেজিস্ট্যান্স টু দ্য অ্যান্টি অ্যাপার্থেড মুভমেন্ট গ্রিউ স্টিডিলি। এবং এই সময়কালটাতে একজন বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠক হিসেবে তার সম্মান ধীরে ধীরে স্টিডিলি গঠিত হতে থাকে। রিলিজ ফ্রম প্রিজন ইন 1990, সে 1990 সালে কারাগার থেকে মুক্তি পায়। আচ্ছা, ম্যান্ডেলা won the Nobel Peace Prize in 1993, 1993 সালে সে নোবেল পুরস্কার পায়। He was inaugurated as the first democratically elected president of South Africa in 1994. দেখেন প্রশ্ন ছিল পড়ো আমাদের যে 1994 সালে কি হয়েছিল। 1994 সালে তাকে was inaugurated as the first democratically elected president, অর্থাৎ সর্বপ্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত সাউথ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট এবং কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। He is the author of the international bestseller book named Long Walk to Freedom. সে একটা বই লিখে এবং এটা ছিল বেস্ট সেলার বুক ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে, যেটার নাম হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম অ্যান্ড কনভারসেশনস অফ উইথ মাইসেলফ, এটাও তার একটা বইয়ের নাম। ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। ম্যান্ডেলা হচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি। হি রিটায়ার্ড ইন 1999, 1999 সালে সে রিটায়ার্ড করে। ওকে, he spent 27 years in prison for trying to overthrow the pro-apartheid government. ও সে 27 বছর কারাভোগ করে শুধুমাত্র যেই সরকার বর্ণ বিরোধী, বর্ণ বৈষম্য করত তার বিরুদ্ধে সংগ্রামের কারণে তাকে 27 বছর জেলে থাকতে হয়। After he left prison, যখন সে কারাগার থেকে বের হয়, he worked to achieve human rights and better future for everyone in South Africa. তখন সে মানবাধিকার রক্ষার জন্য এবং মানুষের ভালো ভবিষ্যতের জন্য কাজ করা শুরু করে। নেলসন ম্যান্ডেলা died on 5 December 2013 following a lung illness. তার ফুসফুসে একটা সমস্যাজনিত কারণে 2013 সালের 5 ডিসেম্বর সে মারা যায়। আসেন আমরা অ্যান্সারগুলো ফিল আপ করি। সে কোথায় জন্ম নিয়েছিল? সেটা ছিল ট্রান্সকেই, সাউথ আফ্রিকা। তাহলে আমরা লিখবো ইন ট্রান্সকেই, সাউথ আফ্রিকা। ওকে, হি জয়েন্ড দ্য আমেরিকান ন্যাশনাল কংগ্রেস। কত সালে জয়েন করে? 1944 সালে। সো দ্য অ্যান্সার ইজ 1944। হি ড্যাশ 1993, 1993 সালে সে কি করে? আচ্ছা, 1993 সালে সে একটা কাজ করে। সে কাজটাকে আমাদেরকে একটু দেখতে হবে। 1993 সালে আচ্ছা won the Nobel Peace Prize, এই যে এখানে দেওয়া আছে, শান্তিতে নোবেল পুরস্কার পায়। তাহলে আমরা এখানে যেহেতু কাজের কথা আসবে তাহলে V2 দিয়ে শুরু করব, এটা V2 দিয়ে শুরু হবে। তাহলে won the Nobel Peace Prize. He was the president. He was president 1994 to 1999. কোন জায়গার প্রেসিডেন্ট ছিল? সাউথ আফ্রিকার। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখবো সাউথ আফ্রিকা। হি ডাইড, সে মারা যায় আফ্রিকাতে। কত সালে? আমরা দেখি কত সালে। 5 ডিসেম্বর 2013। আচ্ছা, তাহলে আমরা এখানে শুধু সালটা লিখলেই হবে, তারিখ লেখা লাগবে না। 2013। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। পরেরটায় যাবো, এটার সামারিটা দেখবো। সেম সামারি, একই জিনিস মাথায় রেখে করব। নেলসন ম্যান্ডেলা, দেখেন আমরা নেলসন ম্যান্ডেলা আসলে কি ছিল তার বৈশিষ্ট্য দিয়ে সামারির ইন্ট্রোডাকশনটা দিতে পারি। যেমন ওয়াজ দ্য ফার্স্ট ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। এই ব্ল্যাক প্রেসিডেন্ট কথাটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ, কারণ এর আগে সাউথ আফ্রিকায় কখনো কালো মানুষদেরকে সুযোগ দেওয়া হতো না। আচ্ছা, এরপরে আমরা
তার জন্মসাল থেকে শুরু করছি না। দেখেন আমরা যেমন জসীমউদ্দৌলাটা জন্মসাল দিয়ে শুরু করেছি, সেটা ছিল কি তার বায়োগ্রাফি, কিন্তু এই প্যাসেজটা মেইনলি তার বায়োগ্রাফি না, এই প্যাসেজটা মেইনলি তার কন্ট্রিবিউশন। তাহলে জীবনী এক জিনিস আর কন্ট্রিবিউশন নিয়ে প্যাসেজ আরেক জিনিস। তাহলে এখানে যদি তার কন্ট্রিবিউশন নিয়ে, তাই আমরা তার কন্ট্রিবিউশন দিয়ে শুরু করছি যে সে 27 বছর কারাভোগ করে শুধুমাত্র বর্ণ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের কারণে বা রেজিস্ট্যান্সের কারণে। He joined African National Congress in 1944. সে 1944 সালে আফ্রিকার জাতীয় কংগ্রেসে যোগদান করে এবং সে কারাবন্দী হয় 1962 সালে। কেন? ফর হিজ পজিশন আগেইনস্ট দ্য রুলিং গভর্নমেন্ট, কারণ তৎকালীন সময়ে যে সরকার দেশকে শাসন করছিল তার বিরোধিতা করার কারণেই তাকে কারাগারে পাঠানো হয়। He spent the most part of his imprisoned life at Robben Island prison. আচ্ছা, এই ইনফরমেশনটা অতটা ইম্পর্টেন্ট না, আপনারা যদি চান কেউ এটা স্কিপ করতে পারেন যে সে কোন কারাগারে তার বেশিরভাগ সময় কাটিয়েছে। আচ্ছা, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন যে সে নোবেল প্রাইজ পেয়েছে। হি ওন দ্য নোবেল পিস প্রাইজ ইন 1993 অ্যান্ড বিকেম দ্য প্রেসিডেন্ট ইন 1994। দেখেন আমরা এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স লেখার মাধ্যমে দুইটা তথ্যকে একত্রিত করেছি। 93-তে নোবেল প্রাইজ পায়, 94-তে প্রেসিডেন্ট হয়, এবং সে মানুষের অধিকারের জন্য ভবিষ্যতের জন্য কাজ করে, এবং সে একদম লাস্টে লিখেছি সে কবে জন্মগ্রহণ করেছে, কবে মারা গিয়েছে। দিস গ্রেট ম্যান ওয়াজ বর্ন ইন 1918 অ্যান্ড ডাইড অফ লাং ইলনেস ইন 2013। দেখেন এটা তো একটা উপায় যে আপনি শেষে জন্মসাল লিখছেন, মৃত্যুসাল একসাথে লিখছেন, এটা একটা উপায় আছে। আরেকটা উপায় কি জানেন? আপনি একদম সেন্টেন্সের শুরুতে নেলসন ম্যান্ডেলা বলছেন না, এটার পাশে ব্র্যাকেটে লিখে দেন 1918 to 2013। তখন আপনি আবার এটা যদি লেখেন না, তাহলে আর আপনার লাস্টে সেই লাইনটা লেখার কোনো দরকার নেই। তা আপনি যে কোনো ভাবে করতে পারেন। আপনার যদি মনে হয় আমি লাস্টে এই লাইনটা লিখবো না, ব্র্যাকেটে এটা লিখবো, সামারিটা আরো ছোট করব, করতে পারেন। তখন আপনি এই ইনফরমেশন না দিলে মাঝখানে একটা ইনফরমেশন অ্যাড করার জায়গা পেয়ে যাবেন। তা মেইন কথা হইতেছে আপনার জায়গা সীমাবদ্ধ, আপনার অতটা সেন্টেন্সে লিখতে হবে। কিভাবে আপনি লিখলে আপনার জন্য ভালো হবে ওটা আপনার ইচ্ছা, আমি আপনাকে বিভিন্ন উপায় বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, খুবই ফেমাস একজন রোমান্টিক পোয়েট ইংরেজি লিটারেচারের, আমরা তাকে নিয়ে জানবো। তার আগে আমরা এখানে স্পেশালিটি প্রশ্নে বলা আছে, তারপরে প্রশ্ন বলা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ সেন্ট টু গ্রামার স্কুল, তাকে গ্রামার স্কুলে পাঠানো হয়, হকশেড যেটা জায়গার নাম, কবে, কত সালে। He dashed St. John's College at the University of Cambridge 1791 1791 সালে সে সেন্ট জনস কলেজে যায়, যেটা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। সেখানে সে কেন যায়, ইভেন্ট কি কাজে গিয়েছিল, এরকম একটা প্রশ্ন। ড্যাশ আন্ডারটুক দ্য ওয়াকিং ট্যুর ফ্রান্স অ্যান্ড সুইজারল্যান্ড 1790। 1790 সালে কারা ফ্রান্সের সুইজারল্যান্ডে যায় হেঁটে হেঁটে, ওয়াকিং ট্যুরে। He wrote his most famous poem, সে তার সবচেয়ে জনপ্রিয় কবিতা লেখে 1804 সালে। কোথায়, মানে কোন জায়গায়? He became a poet laureate dash, poet laureate মানে হচ্ছে কবিতায় নোবেল পুরস্কার পায়, কত সালে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ was one of the most influential romantic poets, সে একজন রোমান্টিক পোয়েট ছিল। He was born on 7 April 1770 at Cockermouth, the Lake District of England। আচ্ছা, সে ককারমাউথে 1770 সালে 7 এপ্রিল জন্মগ্রহণ করে। When he was 8 years old, his mother died, তার মা মারা যায় 8 বছর বয়সে, যখন তার বয়স 8। And in the same year he was sent to grammar school of Hawkshead। আচ্ছা, তাহলে সে গ্রামার স্কুলে কবে যায়? 8 বছর বয়স। কিন্তু আসলে আমাদের 8 বছর বয়স লিখলে হবে না, আমাদের সালটা লিখতে হবে। তাহলে তার জন্ম সালের সাথে যদি 8 যুক্ত করি, অ্যান্সার আসবে হচ্ছে 1778। Wordsworth's father died 5 years after his mother's death। তার বাবা মারা যায় তার মায়ের মৃত্যুর 5 বছর পরে। তাহলে আপনি যদি 78-এর সাথে আরো 5 যুক্ত করেন, দাঁড়াবে হচ্ছে 1783। তাহলে 1783-তে তার বাবা মারা যায়। His father was a lawyer, তার বাবা একজন উকিল ছিলেন। আচ্ছা, as a young man, একজন ইয়াং ম্যান হিসেবে ওয়ার্ডসওয়ার্থ developed a love of nature, a theme reflected in many of his poems। তার অনেক কবিতায় ভালোবাসা এই জিনিসটা ফুটে ওঠে। In 1787 1787 সালে he entered into St. John's College, সে সেন্ট জনস কলেজে প্রবেশ করে, where he studied for 4 years, যেখানে সে 4 বছর পড়ালেখা করে। প্রশ্ন ছিল সে কবে সেন্ট জনস কলেজে যায়? 1787। আচ্ছা, এবং সেখানে 4 বছর পড়ালেখা করে বিএ ডিগ্রি অর্জন করে, মানে 4 বছর পরে বিএ ডিগ্রি অর্জন করে, মানে 1787 সাথে যদি আরো 4 যোগ করি হবে হচ্ছে 1791-তে সে বিএ ডিগ্রি পায়। 1786-তে 2 sets of his verses were published, and in 1789
হি ফিনিশ রাইটিং দ্য ইভিনিং ওয়াক। 1786 সালে তার দুইটা কবিতা পাবলিশ হয় বা কবিতা থেকে দুইটা লাইন পাবলিশ হয় এবং 1789 সালে সে ইভিনিং ওয়াক কবিতাটা লেখা শেষ করে। আচ্ছা, ফিনিশ রাইটিং ইভিনিং ওয়াক। এরপরে বলছে ওয়াইল স্টাডিং এট ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় হি আন্ডারটুক দ্য ওয়াকিং ট্যুর ইন ফ্রান্স অ্যান্ড সুইজারল্যান্ড। আচ্ছা, ইন 1971 উইথ হিজ ফ্রেন্ড রবার্ট জোন্স। আচ্ছা, এখন প্রশ্ন ছিল কারা গিয়েছিল ওয়াকিং ট্যুরে ফ্রান্স আর ইটালিতে, কারা ফ্রান্স আর সুইজারল্যান্ডে কারা গিয়েছিল। দেখেন এখানে তো ওয়ার্ডসওয়ার্থ ছিল হি এবং তার সাথে তার বন্ধু ছিল রবার্ট জোন্স, তাহলে আমাদের দুইজনের নামই লিখতে হবে কারণ দুইজনেই গিয়েছিল ওয়াকিং ট্যুরে। 1795 সালে ওয়ার্ডসওয়ার্থ রিসিভড আ লেগেসি ফ্রম আ ক্লোজ রিলেটিভ অ্যান্ড হি অ্যান্ড হিজ সিস্টার ডরোথি ওয়েন্ট টু লিভ ইন ডোরসেট। 2 years later, 2 বছর পরে দে মুভ টু সমারসেট টু লিভ নিয়ার দ্য পোয়েট স্যামুয়েল টেইলর কলেরিজ। সে তার বন্ধু ছিল স্যামুয়েল টেইলর কলেরিজ, তার পাশে এসে থাকা শুরু করে 2 বছর পরে। হু ওয়াজ অ্যান অ্যাডমায়ার অফ ওয়ার্ডসওয়ার্থ ওয়ার্ক। এখন স্যামুয়েল টেইলর কলেরিজ কাকে অ্যাডমায়ার করতো? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। দে কোলাবোরেটেড অন লিরিক্যাল ব্যালেন্স। দেখেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর এস.টি. কলেরিজ দুইজন মিলে লিরিক্যাল ব্যালেন্স লিখে এবং সেটা পাবলিশ করে 1798 সালে। তারপরে 1799 সালে আফটার ভিজিট টু জার্মানি উইথ কলেরিজ, ওয়ার্ডসওয়ার্থ মোস্ট ফেমাস পোয়েম আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড ওয়াজ রিটেন অ্যাট ডাভ কটেজ ইন 1804। আচ্ছা, প্রশ্ন ছিল যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সবচেয়ে জনপ্রিয় কবিতা কোন জায়গায় লিখেছিল, সেটা আমরা পেয়ে গিয়েছি উত্তর, সেটা লিখেছে ডাভ কটেজে। In 1842 সালে he was given a government pension, তাকে সরকার একটি পেনশন দেয়। and the following year, ঠিক ওই বছরই became a poet, সে একজন পোয়েট হয় 1842 সালে। became a poet laureate, আচ্ছা সে পোয়েট লরেট হয়ে যায়। Wordsworth died on 23 April। আচ্ছা, তাহলে প্রশ্ন ছিল সে কবে পোয়েট লরেট হয়? 1842, আমরা এখানে অ্যান্সার পাচ্ছি। এবং সে মারা যায় কোথায়? সে মারা যায় হচ্ছে গ্রাসমিয়ারে, চার্চিয়ার্ড। সে মারা যায় হচ্ছে 1850 সালের 23 এপ্রিল এবং তাকে কবর দেওয়া হয় গ্রাসমিয়ারের চার্চিয়ার্ডে, মানে চার্চের সামনে। আচ্ছা, এখন আমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো উত্তর যদি লিখি, তাহলে সে কবে হকশেডে যায়? আমরা দেখেছি তার জন্ম ছিল 1770 এবং তার 5 বছর পরে যখন তার মা মারা যায়, সে 5 বছর না 8 বছর, একটু দেখি দাঁড়ান, 8 বছর, হ্যাঁ 8 বছর পরে সে গ্রামার স্কুলে যায়। তাহলে 1778 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা তাহলে লিখে ফেলি 1778। He dashed St. John's College at the University of Cambridge 1791। 1791 সালে সে সেন্ট জন কলেজে যায়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। কেন গিয়েছিল? আচ্ছা, 1791 সালে সে সেন্ট জনস কলেজ থেকে কি করেছে? দেখেন তাহলে 1791 সালে সে কি করে আমরা একটু দেখি। 1791 সালে আমরা আন্ডারলাইন করার কথা, এই যে 1791 সালে টুক হিজ বিএ ডিগ্রি। তাহলে 1791 সালে সে বিএ ডিগ্রি অর্জন করে। তাহলে আমাদের কাজটা পেয়ে গেলাম, আমরা V2 দিয়ে শুরু করব। তাহলে টুক বিএ ডিগ্রি। তাহলে বুঝতে পারছেন প্রশ্ন পড়ে উত্তর খুঁজে রাখলে কত সহজ হয় অ্যান্সার করা। ড্যাশ আন্ডারটুক দ্য ওয়াকিং ট্যুর, কারা ওয়াকিং ট্যুরে গিয়েছিল আমরা জানি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা, শর্ট ফর্মে লিখলাম W.W, আপনারা ফুল ফর্মে অ্যান্সার লিখবেন খাতায়। অ্যান্ড সাথে কে ছিল? অ্যান্ডটাও ফুল ফর্মে লিখলেন, আমি শর্ট ফর্মে সাইন দিয়ে লিখলাম। এবং তার সাথে ছিল কি জোন্স জানি, একটু দেখে নেই, রবার্ট জোন্স। তাহলে রবার্ট আরজে, শর্ট ফর্মে আরজে লিখলাম, আপনারা ফুল ফর্ম লিখবেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড রবার্ট জোন্স। হি রোট হিজ মোস্ট ফেমাস পোয়েম ওয়ার, কোথায় বসে লেখে? ডাভ কটেজ। And the last question, he became a poet laureate, সে কত সালে পোয়েট লরেট হয়? আমরা দেখেছিলাম মেবি 1942-এ, রাইট? হ্যাঁ 1942-এ। তাহলে অ্যান্সার হচ্ছে 1942। দেখেন ওয়ার্ডসওয়ার্থের সম্পর্কে অনেক তথ্য দেওয়া, আমরা এখন এত তথ্য দিয়ে সামারি লিখবো না, শুধুমাত্র গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো। দেখি কি হবে। প্রথমে ইন্ট্রোডাকশন যাবে। Wordsworth was one of the most famous poets of English romantic poet period, অর্থাৎ ইংরেজি রোমান্টিক পিরিয়ডের অন্যতম জনপ্রিয় একজন লেখক ছিল কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। He was born in the Lake District of England in 1770। সে জন্মগ্রহণ করেছে 1770 সালে ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে।
যদিও হি ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, হি লস্ট হিজ প্যারেন্টস অ্যাট আর্লি এজ। দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা প্যাসেজের থেকেই ইনফরমেশন নিয়েছি, বাট হোয়াট ডিড উই ডু, আমরা নিজের ভাষায় লিখেছি। তার মা মারা যায় 8 বছরে, তার বাবা মারা যায় 5 তার আরো 5 বছর পরে, মানে 13 বছর। আমরা কিন্তু এইভাবে লিখি নাই। আমরা কিভাবে লিখছি, আমরা লিখছি যে খুব অল্প বয়সে সে তার বাবা মা হারায়। সো লাইনটা এরকম দাঁড়াচ্ছে, যদিও সে খুবই সম্ভ্রান্ত পরিবারের ছিল, তাও সে খুব অল্প বয়সে তার বাবা মাকে হারায়। Two sets of his verses were published in 1786. 1786 সালে তার দুইটা লাইন প্রকাশিত হয়। He finished writing the evening walk in 1789. 1789 সালে সে তার ইভিনিং ওয়াকটি লেখা শেষ করে। He graduated from St. John's College. সে সেন্ট জনস কলেজ থেকে গ্র্যাজুয়েট করে, ক্যামব্রিজ থেকে, 1791 সালে। He was greatly influenced by the French Revolution. সে ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিল। তার একজন ফ্রেন্ড ছিল, সেটা অবশ্যই লিখতে হবে, কারণ লিরিক্যাল ব্যালেন্স এর জন্য সে খুবই জনপ্রিয়। এই ইনফরমেশনটা সামারিতে দিতে হবেই হবে যে হি ওয়াজ আ ফ্রেন্ড অফ অ্যাস্টি কলারিজ, টুগেদার দে পাবলিশড লিরিক্যাল ব্যালেন্স। কবে? ইন 1798। ওয়ার্ডসওয়ার্থস মোস্ট ফেমাস পোয়েম, তার সবচেয়ে জনপ্রিয় কাজ, এটা উল্লেখ করতে হবে কারণ এটা তার একটা অবদান উল্লেখ করতে হবে, ছিল আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড, এবং এটা সে লিখেছিল ডাফ কটেজে 1804 সালে। সে ইংরেজের একজন পোয়েট লরেটও ছিল, ইংল্যান্ডের একজন পোয়েট লরেটও ছিল। আচ্ছা, ওকে, এর পরের প্যাসেজ হচ্ছে চার্লস ব্যাবেজকে নিয়ে। আমরা আগে সবটা দেখি। লাইফ স্প্যান মানে জীবন সীমা। জীবন সীমা মানে সে কত সাল থেকে কত সাল বেঁচেছিল, জীবন সীমা। এটা দুই ভাবে লেখা যায় আসলে। একটা হচ্ছে আপনি তার বয়সটা লিখে দিবেন, মনে করেন সে 90 বছর বাঁচছে, তাহলে কি লিখবেন 90 ইয়ার্স, অথবা মৃত্যু থেকে জন্ম হাইফেন দিয়ে লিখবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরের প্রশ্ন দেখেন, চার্লস ব্যাবেজ 1810 সালে কি করে? ট্রিনিটি কলেজ থেকে। হি ওয়াজ ইলেক্টেড আ ফেলো, 1816 সালে সে ফেলো হিসেবে নির্বাচিত হয়। কোন জায়গায়? ড্যাশ ওয়াজ ইনভেন্টেড 1822, 1882 সালে কি আবিষ্কার করা হয়? হি ড্যাশ রিসিভড অনারারি ডিগ্রি, সে অনারারি ডিগ্রি পায় কত সালে? আমরা প্রশ্নগুলো জানি, আসেন আমরা প্যাসেজ দেখি। Charles Babbage was an English mathematician. He was also a mechanical engineer who is best known for originating the concept of computer. সে একজন ইংলিশ ম্যাথমেটিশিয়ান ছিল, তার পাশাপাশি সে খুব জনপ্রিয় কম্পিউটারের ধারণা আবিষ্কারের কারণে। He was born on 26 December 1791 in London. He entered Trinity College in 1810. আচ্ছা, সে ট্রিনিটি কলেজে প্রবেশ করে 1810 সালে। তাহলে আমরা কিন্তু এখানে অ্যান্সার পাচ্ছি, সে কি করে ট্রিনিটি কলেজে প্রবেশ করে, কবে? 1810-এ। ওকে, হি ওয়াজ ট্রান্সফার্ড টু পিটার হাউস, ক্যামব্রিজ। হি ওয়াজ দ্য টপ ম্যাথমেটিশিয়ান দেয়ার। সে পিটার হাউস ক্যামব্রিজে যায় ট্রিনিটি কলেজ থেকে, সেখানেও সে টপ ম্যাথমেটিশিয়ানই ছিল। হি রিসিভড অ্যান অনার্স ডিগ্রি উইদাউট এক্সামিনেশন ইন 1840, অর্থাৎ পরীক্ষা দেওয়া ছাড়াই সে 1814 সালে অনার্স ডিগ্রি পায়। আচ্ছা, He was elected a fellow of Royal Society in 1816. আচ্ছা, 1816 সালে সে রয়্যাল সোসাইটির ফেলো হয়। তাহলে প্রশ্ন ছিল সে কোন জায়গার ফেলো হিসেবে যুক্ত হয়? অ্যান্সার হচ্ছে রয়্যাল সোসাইটি। আচ্ছা, 1828 থেকে 1839 ব্যাবেজ ওয়াজ আ লোকেশন প্রফেসর অফ ম্যাথমেটিক্স অ্যাট ক্যামব্রিজ ইউনিভার্সিটি। সে ক্যামব্রিজ ইউনিভার্সিটির একজন লোকেশন প্রফেসর ছিলেন। Babbage is famous for inventing the first mechanical computer in 1822. আচ্ছা, প্রশ্ন ছিল 1822 সালে কি আবিষ্কার করা হয়? দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার আবিষ্কার করা হয় 1822-এ। ওকে, পরে বলছে হি ডাইড এট হিজ হোম, সে তার বাসায় মারা যায়। কবে? লন্ডনে। কোথায়? লন্ডনে। কবে? 18 অক্টোবর 1871-এ। আসেন আমরা অ্যান্সার গুলো লিখি। আচ্ছা, লাইফ স্প্যান জীবন সীমা, তার জীবন সীমা তাহলে কি লিখবো? সে 1871-এ মারা যায় এবং জন্ম নেয় 1791-তে জন্ম নেয়। আচ্ছা, তাহলে আমরা মাইনাস করি, 1871 মাইনাস 1791, 80 বছর বয়সে সে মারা যায়। তাহলে তার জীবন লাইফ স্প্যান হচ্ছে 80 ইয়ার্স। তাহলে আমরা 80 ইয়ার্স লিখতে পারি, অথবা 1791 to 1871 এটাও লিখতে পারেন। ওকে, যে কোনো একটা। আচ্ছা, এরপরে দেখেন চার্লস ব্যাবেজ 1810 সালে ট্রিনিটি কলেজে কি করে?
হি এন্টার্ড ট্রিনিটি কলেজ, তাহলে কি বলবো এন্টার্ড, জাস্ট অ্যান্সার অ্যাক্টিভিটি, তাহলে V2 হবে, তাহলে এন্টার্ড, এন্টার্ড। আচ্ছা, হি ওয়াজ ইলেক্টেড আ ফেলো 1816, কি কোন জায়গায়, রয়্যাল সোসাইটিতে, তাই না, রয়্যাল সোসাইটি। ড্যাশ ওয়াজ ইনভেন্টেড 1982, কি ইনভেন্ট করা হয়, কি আবিষ্কার করা হয়, দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার, দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার। হি রিসিভড অনারারি ডিগ্রি, সে অনারারি ডিগ্রি পায় কত সালে, দেখি তো, আচ্ছা, হি রিসিভড অ্যান অনার্স ডিগ্রি উইদাউট এক্সামিনেশন ইন 1814, 1814 সালে, তাহলে অ্যান্সার হচ্ছে 1814, 1814। ওকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা বরিশাল বোর্ড 2025-এর প্রশ্ন। এরপরে এটা থেকে যদি আমরা একটু সামারিটা দেখি, প্যাসেজটা অলরেডি ছোট ছিল, তো এই ছোট প্যাসেজ থেকে আরো ছোট সামারি লিখতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এভাবে বলতে পারি, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট চার্লস ব্যাবেজ। আমি আপনাদেরকে একটু আগে জন্মসাল আর মৃত্যুসাল লেখার একটা পদ্ধতি বলতেছিলাম, দেখেন এখানে সেটা লিখে দিছি, জন্ম মৃত্যু। এই প্যাসেজটা কাকে নিয়ে, চার্লস ব্যাবেজকে নিয়ে। তার বৈশিষ্ট্য কি, দ্য ফাদার অফ কম্পিউটার, তাকে কম্পিউটারের জনক বলা হয়। হি ওয়াজ বোথ আ ম্যাথমেটিশিয়ান অ্যান্ড আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সে এক নাগারে গণিতবিদও ছিল এবং একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও ছিল। তারপরে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা বোথ আর অ্যান্ড দিয়ে একটা সিম্পল সেন্টেন্সে লিখেছি, কিন্তু কত সুন্দরভাবে দুইটা তথ্য একসাথে যুক্ত করলাম। এই যে বিশেষ কানেক্টরস গুলো আছে, এগুলো ইউজ করলেও কিন্তু টিচাররা বুঝতে পারবে যে আপনার গ্রামাটিক্যাল নলেজ খুব হাই। He received his education from Trinity College and Peterhouse, ক্যামব্রিজ। সে দুই জায়গা থেকে লেখাপড়া করে, এক জায়গা থেকে অনারারি ডিগ্রি পায়, এক জায়গা থেকে সে প্রাথমিক শিক্ষা পায়। একটা হচ্ছে ট্রিনিটি কলেজ এন্ড পিটার হাউস, আমরা দুইটাকে একত্রিত করে একটা সেন্টেন্স বানিয়েছি, তাই লিখেছি সে তার শিক্ষা গ্রহণ করে ট্রিনিটি কলেজ থেকে আর পিটার হাউস ক্যামব্রিজ থেকে। কি গ্রহণ করে এত কিছু বলা লাগবে না। তারপরে তার প্রফেশনটাও বলতে হবে, তাহলে জন্ম গেল, বৈশিষ্ট্য গেল, শিক্ষা গেল, নাও প্রফেশন। হি ওয়ার্কড ইন ক্যামব্রিজ ইউনিভার্সিটি অ্যাজ আ লোকেশন প্রফেসর অফ ম্যাথমেটিক্স, প্রফেশনও গেল, তার বৈশিষ্ট্য কি ছিল, সে রয়্যাল সোসাইটির একটা ফেলো বা একজন সদস্য ছিল। এবং এরপরে দেখেন আমরা কিন্তু এটা কি দিয়ে শেষ করিনি, তার মৃত্যু দিয়ে শেষ করিনি। আমি আপনাদের বলেছিলাম না, আপনাদের যদি মনে হয় যে কখনো মৃত্যু লিখবেন না, তখন আপনি নিজের মতো করে অন্যভাবে লিখবেন। সেটা কি, সেটা হচ্ছে উই উইল রিমেম্বার হিম ফর হিজ ইনভেনশন অফ দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার। এখন মনে করেন আপনি এই লাইনটা সবার জন্য কপি পেস্ট করতে পারেন। যেমন আমাদের মনে করেন জসিমউদ্দিনের মৃত্যু লিখবো না, তাহলে কি লিখবো, যে আমরা লিখবো এরকম যে উই উইল রিমেম্বার হিম, এইটা কপি পেস্ট করবো, উই উইল রিমেম্বার হিম ফর হিজ, কিসের জন্য, ফর হিজ কন্ট্রিবিউশন ইন দ্য, কোথায় কন্ট্রিবিউট করেছে, বাংলা সাহিত্যে তার যে কন্ট্রিবিউশন, ইন বাংলা লিটারেচার। তাহলে উই উইল রিমেম্বার হিম ফর হিজ কন্ট্রিবিউশন ইন দ্য বাংলা লিটারেচার। তাহলে আমি কি করতেছি, এই লাইনটা কপি করে ও সব প্যাসেজেই বসাইতে পারবো, সব সামারিতে বসাইতে পারবো, যদি আমরা মৃত্যুটা উল্লেখ করতে না চাই। সবসময় যে মৃত্যুটা লিখতেই হবে এমন কোনো কথা নাই, আপনি আপনার মতো করে সামারি লিখবেন। আর এখানে আমরা কি লিখলাম, তাকে আমরা সবসময় স্মরণ করব, কারণ সে সর্বপ্রথম মেকানিক্যাল কম্পিউটার বানিয়েছিল, যেটা কিন্তু একটা রুমের সমান বড় ছিল। আমরা আমাদের পরের প্যাসেজটাতে যাব। ওকে, মিল্টন জন্মগ্রহণ করেন, এটা কিন্তু তোমাদের আবার ওই মিল্টন ভাই না, কেমিস্ট্রির মিল্টন ভাই না, এটা হচ্ছে আমাদের জন মিল্টন, যে জন্মগ্রহণ করে লন্ডনে। কবে, কত সালে, প্রশ্ন। হি এম এ করেছে কোথা থেকে, সে বিয়ে করেছে 1942 সালে, হুম কাকে, ড্যাশ 1667 পাবলিশ লন্ডন, সে লন্ডনে 1667 সালে কি পাবলিশ করে। মিল্টন ড্যাশ ডাইড, মিল্টন কত সালে মারা যায়, আমরা এইটা মাথায় রেখে আসেন খুঁজি। John Milton was one of the famous poets in English literature. ইংরেজি সাহিত্যের অন্যতম জনপ্রিয় একজন লেখক জন মিল্টন। He was born on December 9, 1608. 1608 সালে সে জন্মগ্রহণ করে।
9 ডিসেম্বর লন্ডনে। অ্যাট দ্য এজ অফ 17 17 বছর বয়সে হি ওয়েন্ট টু ক্যামব্রিজ ইউনিভার্সিটি ফর স্টাডি, সে লেখাপড়া করার জন্য ক্যামব্রিজে যায়। অ্যান্ড আফটার 7 years অফ স্টাডি, 7 বছর লেখাপড়া শেষে হি অবটেইনড হিজ MA ডিগ্রি ফ্রম দ্যাট ইউনিভার্সিটি, সেই বিশ্ববিদ্যালয় থেকেই সে কি করে MA ডিগ্রি পায়। আচ্ছা এখানে দেখেন অনেকগুলো সাল দেওয়া নেই, বয়স দেওয়া আছে। তাহলে আমরা যদি 1608 সাথে 17 যোগ করি কত হয় বলেন তো? এটা হবে হচ্ছে আই থিঙ্ক 1625। তাহলে 1625 সালে সে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যায় এবং সেখানে 7 বছর পড়ালেখা করে। 7 বছর পড়ালেখা করে, তো এটার সাথে যদি 7 যোগ করি 1632 সালে সে কি করে? MA ডিগ্রি অর্জন করে। আচ্ছা, after 7 years of study he obtained his MA degree from that university, and the next 6 years, তার পরের 6 বছর he spent at Horton in unprofessional study, মানে পরবর্তী 6 বছর মানে 1672 থেকে 6 বছর 1632 থেকে 1638 এই 6 বছর সে হর্টনে কাটায়। ইন 1638 1638 he started his foreign tour, সে তার বিদেশ ভ্রমণ শুরু করে। ইন 1942 he married, সে বিয়ে করেছে। প্রশ্ন ছিল একটা আমাদের, কাকে বিয়ে করে? ম্যারি পাওয়েলকে, যার বয়স ছিল মাত্র 17। আচ্ছা, এরপরে তার প্রথম স্ত্রী মারা যায় 1652 সালে, লিভিং হিম উইথ 3 daughters, এবং তার ছিল 3টা কন্যা। So he married second time in 1656, আবার বিয়ে করে 4 বছর পরে 1656 সালে। বাট 2 years after, মানে 2 বছর পরে 1658 সালে আবার তার দ্বিতীয় স্ত্রীও মারা যায়। মানে লোকটার কপাল এত খারাপ, কোনো বউ ছিল না, সব খালি মারা যায়। Of all his works, তার সকল কাজের মধ্যে প্যারাডাইস লস্ট is said to be his greatest, তার সবচেয়ে অসাধারণ কাজ কোনটা? প্যারাডাইস লস্ট। He finished composing this epic, এই মহাকাব্যটা লেখা সে শেষ করে বা রচনা করা শেষ করে 1663-তে। ওকে, বাট কিন্তু it was published 4 years later, এটা প্রকাশিত হয় 4 বছর পরে, মানে 1667। By this time, এই সময়ের মধ্যে he lost his eyesight, সে তার আবার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। At the age of 66, 66 বছর বয়সে সে মারা যায় 1674 সালের 8 নভেম্বর। আচ্ছা, আসেন আমরা এখন এই প্যাসেজটার অ্যান্সার গুলো লিখে নিই। মিল্টন বর্ন লন্ডন, কবে জন্মগ্রহণ করে, কত সালে? আমরা শুধু সালটা লিখবো, সালটা হচ্ছে 1608। ওকে, সো দ্য অ্যান্সার ইজ 1608। আচ্ছা, he dash MA, he MA, আচ্ছা সে MA মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে ওয়্যার, কোথা থেকে? আচ্ছা আমরা একটু দেখি কোথা থেকে করেছে। ফ্রম দ্যাট ইউনিভার্সিটি, ওই বিশ্ববিদ্যালয়। কিন্তু এখন ওই বিশ্ববিদ্যালয় তো লেখা যাবে না, কি লিখতে হবে? ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, কারণ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছে 17 বছর বয়সে, সেখান থেকেই মাস্টার্স করে, মানে সারা জীবন সেখানেই পড়ালেখা করে। তাহলে অ্যান্সার হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি। পরে 1642 সালে সে বিয়ে করে, কাকে বিয়ে করে আমরা জানি? সে ম্যারি পাওয়েল নামক একজন মহিলাকে বিয়ে করে। ম্যারি পাওয়েল নামক একজন মহিলাকে সে বিয়ে করেন। 1667 সালে পাবলিশড লন্ডন, কোন জিনিসটা 1667 সালে পাবলিশড? আমরা একটু দেখি তো। দেখেন সে তার মহান যে সবচেয়ে অসাধারণ লেখা সেটা হচ্ছে প্যারাডাইস লস্ট, লেখা শেষ করে 63-তে, পাবলিশ হয় 4 বছর পর 1667। আপনাদের যখন এরকম বছর লেখা থাকবে তখন যদি আপনার সাথে সাথে ক্যালকুলেশন না করে নেন, প্রশ্ন পড়বেন, আবার ক্যালকুলেশন করবে, দেরি হবেন। তাই আমার মতো পড়ার সাথে সাথে ক্যালকুলেট করে ফেলবেন। কারণ দেখেন এই যে এখানে আপনারা যখন প্রশ্ন খুঁজবেন যে 1667 কই, 1667 কই, আপনি খুঁজে পাবেন না, কারণ প্যাসেজে তো সালটা দেওয়া নেই, প্যাসেজে বছরটা দেওয়া আছে। কথা বুঝছেন? তাহলে আমরা আগে থেকে এটা ক্যালকুলেট করে রাখবো। আচ্ছা, তাহলে কি লেখে, কোনটা পাবলিশ হয়? প্যারাডাইস লস্ট। সো অ্যান্সার হচ্ছে প্যারাডাইস লস্ট। মিল্টন ডাইড, মিল্টন কত সালে মারা যায়? আমরা এখানে দেখতে পাচ্ছি সে মারা যায় 1674-এ। সো দ্য অ্যান্সার ইজ 1674। এখানে কোনো আমি প্রেপোজিশন লিখলাম না, কারণ এখানে একটাতেও প্রেপোজিশন দেওয়া নেই। আচ্ছা, গেল। দিনাজপুর 24-এর প্রশ্ন ছিল, এখানে ঢাকা বোর্ড 24-এর প্রশ্ন। এটা আপনাদের জন্য HW থাকবে, কারণ একই প্যাসেজ থেকে প্রশ্ন।
ওকে, আমরা এটা সামারিটা একটু দেখি। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট জন মিল্টন, প্যাসেজটা জন মিল্টনকে নিয়ে, যে এইটাও সেম আগেরটার মতো করে আমি রাখার চেষ্টা করেছি, জন্ম মৃত্যু। হু ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোয়েটস ইন ইংলিশ লিটারেচার। দেখেন এই জায়গায় কিন্তু আপনি পাস্টে লিখতে পারবেন, যে ছিল না সে এখনো কিন্তু আছে, ইংরেজি সাহিত্যের অন্যতম জনপ্রিয় একজন লেখক। হি ওয়াজ বর্ন ইন লন্ডন, সে লন্ডনে জন্ম নেয়। আফটার কমপ্লিটিং এম এ কমপ্লিট করার পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সে কি করলো, হি কন্টিনিউড আনপ্রফেশনাল স্টাডি অ্যাট হর্টন। দেখেন আমরা কিন্তু অনেক বিস্তারিত তথ্য দিই, সে ক্যামব্রিজে গেছে 17 বছর বয়সে, তারপরে এম.এ করলো, তারপরে হর্টনে গেল, এইভাবে না। আমরা কিভাবে বলতেছি যে ক্যামব্রিজে এম.এ করার পরে সে হর্টনে থাকলো, মানে কি আমি সেন্টেন্সটাকে একদম পাইলড আপ করতেছি, অনেকগুলো ইনফরমেশন এক জায়গায় করতেছি। তাহলে দাঁড়াচ্ছে এরকম যে আফটার কমপ্লিটিং এম.এ কমপ্লিট করার পরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সে কি করলো, আনপ্রফেশনাল স্টাডি চলমান রাখলো, কোথায়, হর্টনে। তারপরে সে 2বার বিয়ে করলো। দেখেন এখানে কিন্তু আমরা লিখতে পারতাম আলাদা আলাদা করে, এত সালে বিয়ে করে, এত সালে মারা যায়, আবার বিয়ে করে, না, আমরা এই সেন্টেন্সটাকে একটা বানাইছি, সে 2বার বিয়ে করে। হি ম্যারিড টুয়াইস, সে 2বার বিয়ে করে, বাট দুর্ভাগ্যবশত বোথ অফ হিজ ওয়াইফস ডাইড আর্লি, তার দুটি স্ত্রী অল্প বয়সে মারা যায়। যদিও মিল্টন completed his famous work Paradise Lost in 1664, it was published in 1667. দেখেন এখানে কিন্তু আমরা একটা কানেক্টর ইউজ করছি, এরকম কানেক্টরস ইউজ করলে সেন্টেন্সগুলো আরো বেশি ভারী হয়, আরো বেশি সুন্দর হয়। তাহলে কি করলো, 1664 সালে সে এটা লেখা শেষ করলো, পাবলিশ হয় 1667-তে, এবং বাই দ্যাট টাইম, এই পাবলিশ হওয়ার সময়ের মধ্যে সে অন্ধ হয়ে যায়। হি হ্যাড অলরেডি বিকাম ব্লাইন্ড, বাই দ্যাট টাইম সে অলরেডি কি হয়ে যায়, অন্ধ হয়ে যায়। এই প্যাসেজে লেখা ছিল লস্ট হিজ আইসাইট, সেটার সিনোনিম কি লিখলাম, বিকেম ব্লাইন্ড। আচ্ছা দেখেন এখানে একটু খেয়াল করে, এখানে অলরেডি আছে, অলরেডি থাকার কারণে আমরা হ্যাডের পরে V3 ইউজ করছি, ঠিক আছে। আচ্ছা ওকে, আমাদের এটা আরেকটা প্যাসেজ টাইটানিক, আমরা টাইটানিকের অ্যান্সারগুলো লেখার আগে চলে যাব এটার এই ছকটাতে। ড্যাশ পুট আ নিউ এক্সট্রাঅর্ডিনারি শিপ ইনটু ওয়াটার, 1912 সালে কারা একটা অসাধারণ শিপ প্রকাশ করে বা আবিষ্কার করে। টাইটানিক সাউদাম্পটন থেকে কি করেছে, সিচুয়েশন মানে কি, ভার্বটা আসবে এখানে, কি কাজ করেছে, এখানে ভার্বটা আসবে, কত সালে করেছে, সাউদাম্পটন থেকে কত সালে কি করেছে। দ্য শিপ স্ট্রাক এন আইসবার্গ, জাহাজটার একটা বরফের সাথে ধাক্কা লাগে প্রথম যাত্রায়, কত সালে বা কোন তারিখে। আচ্ছা টাইম বা ইয়ার, দ্য টাইটানিক বিগেন টু সিঙ্ক, টাইটানিক ডুবতে শুরু করে, প্লেস কোন জায়গায় ডুবতে শুরু করে, সাল বা তারিখ দেওয়া আছে। আমরা দেখি টাইটানিকের প্যাসেজটা পড়ে। 1912 সালে অ্যান আমেরিকান শিপিং কোম্পানি লঞ্চড আ নিউ শিপ কল টাইটানিক। তাহলে কারা লঞ্চ করলো, আমেরিকান শিপিং কোম্পানি। ওকে, It was the largest and most luxurious ocean liner of the time. ওই সময় সবচেয়ে জনপ্রিয় এবং বিলাসবহুল ওশান লাইনার ছিল এটা। It weighed, এটার ওজন ছিল 46,000 tons and could carry about 2,200 passengers. এটার ওজন ছিল 46,000 টন এবং এটাতে 2200 যাত্রী ধারণ করার ক্ষমতা ছিল। Experts said that nothing could make it sink. বিশেষজ্ঞরা বলেছে কোনো কিছুই জাহাজকে ডোবাতে পারবে না। On 10 April 1912, the ship sailed on its first voyage across the Atlantic. 10 এপ্রিল 1912, এটা একটু আন্ডারলাইন করব, 1912 10 এপ্রিল সে সাউদাম্পটন থেকে যাত্রা শুরু করে, প্রথম যাত্রা। দেখেন এখানে লেখা আছে সেল ফ্রম সাউদাম্পটন, প্যাসেজে লেখা ছিল যে সাউদাম্পটন থেকে কি করলো, যাত্রা করলো। কবে, 10 এপ্রিল 1912। আমরা কিন্তু দুইটা অ্যান্সার পেয়ে গিয়েছি। আচ্ছা কোথার জন্য যাত্রা করেছে, নিউ ইয়র্ক ইন দ্য ইউনাইটেড স্টেটস উইথ 2,224 প্যাসেঞ্জার্স অফ মেন, উইমেন অ্যান্ড চিলড্রেন, মহিলা পুরুষ শিশু সহ 2,224 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। On April 15, just before midnight, the ship suddenly struck a large iceberg. 15 এপ্রিল ঠিক মধ্যরাতের আগে হঠাৎ করে জাহাজটা একটা বিশাল বড় বরফের টুকরোর সাথে ধাক্কা খায়। The iceberg tore a great hole in the ship's sides and the unsinkable Titanic began to sink. এবং বরফটার টুকরার ধাক্কার কারণে জাহাজটা নিচে দিয়ে ছিঁড়ে যায় এবং ছিঁড়ে গিয়ে সেটার মধ্যে পানি প্রবেশ করতে শুরু করে এবং যেই জাহাজটাকে দাবি করা হয়েছিল কখনোই ডুববে না, সেটা ডুবতে শুরু করে। There was a great alarm on board.
অর্থাৎ জাহাজে সতর্ক সংকেত ঘন্টা বাজানো হলো, ওয়ার্নিং বেলস র্যাং আউট, ঘন্টা বাজানো, এভরিওয়ান রাশ টু লাইফ বোট, সবাই দৌড়ে লাইফ বোটের কাছে গেল, বাট দেয়ার ওয়াজ নট এনাফ রুম ফর দেম অল, কিন্তু 2224 জন যাত্রীর জন্য যথেষ্ট পরিমাণ লাইফ বোটস ছিল না, কারণ তাদের ধারণা ছিল যে কখনো ডুববে না, সো লাইফ বোট দিয়ে কি করবো, যে কয়টা আছে এগুলোই বেশি। There was room for only 1178 passengers, মানে অর্ধেক যাত্রীর জন্য শুধু জায়গা ছিল লাইফ বোটে। The lifeboats took mostly women and children. লাইফ বোটগুলোতে আসলে কারা যায়, মহিলারা যায় এবং বাচ্চারা যায়। It was a terrible scene, এটা একটা ভয়ানক দৃশ্য ছিল। আচ্ছা, এখন আপনারা এখানে একটা জিনিস একটু দেখেন যে এই গল্পটা কিন্তু মুভি আছে এবং আশা করি আমরা সবাই কম বেশি মুভিটা দেখেছি, যারা দেখেন নাই তারা দেখতে পারেন, যে মুভিটাতে কিন্তু আমরা পুরো ঘটনাটা জানতে পারবো। যাই হোক, আমরা দেখি যে প্রথম প্রশ্ন ছিল কারা এক্সট্রাঅর্ডিনারি শিপ আনলো 1912 সালে। অ্যান্সার হচ্ছে অ্যান আমেরিকান শিপিং কোম্পানি, অ্যান আমেরিকান শিপিং কোম্পানি। কোম্পানিটার নাম বলা নাই, নাম বলা থাকলে আমরা সেটা লিখতাম। টাইটানিক ড্যাশ সাউথহ্যাম্পটন, সাউথহ্যাম্পটন থেকে কি করে, টাইটানিক sailed from সাউথহ্যাম্পটন কবে, এপ্রিল 10, 1912 সালের 10ই এপ্রিল। The ship struck an iceberg its first voyage, এটার প্রথম যাত্রায় বরফের সাথে ধাক্কা লাগে কবে। আচ্ছা, আমরা এটা একটু দেখি কবে ধাক্কা লাগে আসলে। 15ই এপ্রিল ধাক্কা লাগে, তাহলে অন এপ্রিল 15, 1912, অন 15 এপ্রিল 1912। আচ্ছা, 1912 সালের 15ই এপ্রিল। আচ্ছা, তারপরে বলছে দ্য টাইটানিক বিগ্যান টু সিঙ্ক, টাইটানিকটা কোথায় ডুবতে শুরু করে, যেখানে ধাক্কা লাগে সেখানেই, দেখেন ধাক্কা লাগে কোথায়, the ship suddenly struck a large iceberg, unsinkable Titanic began to sink. আচ্ছা, ধাক্কা লাগে হচ্ছে আটলান্টিকে, তাহলে কোথায় ধাক্কা লাগে, আটলান্টিক সাগরের মধ্যে। কেন, কারণ তারা আটলান্টিক সাগর দিয়ে যাচ্ছিল, তো অবশ্যই আটলান্টিকে এটা ডুবতে শুরু করে, তাহলে অ্যান্সার ইজ আটলান্টিক। ওকে, আসেন আমরা এটার সামারিটা একটু দেখি। আচ্ছা দেখেন, এটা কিন্তু কোনো ব্যক্তির সামারি না, কোনো ব্যক্তির জীবনীও না। এটার সামারিটা কিভাবে লিখবো, এটার সামারিটা আসলে আপনি আপনার মতো করে নিজের ভাষায় গল্পটা জাস্ট তুলে ধরবেন। এখানে আসলে এমন কিছু নাই যে আপনার জন্ম আগে মৃত্যু এরকম না, আপনার মতো করে আপনি জাস্ট ঘটনাটা লিখেন যে টাইটানিক ওয়াজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ওশান ক্রুজার বা ওয়ান অফ দ্য লার্জেস্ট ওশান লাইনার ছিল, বা এটা দিয়ে যাত্রা শুরু করেছিল এত তারিখে, কিন্তু তার ঠিক 5 দিন পরে 15 তারিখে এটা ডুবতে শুরু করে, এতজন মানুষ মারা যায় এবং এটা খুবই একটা কষ্টকর ঘটনা ছিল। নিজের ভাষায় জাস্ট ঘটনাটা এক্সপ্লেইন করেন, তাইলেই তো আপনার সামারি হয়ে যাচ্ছে। এটা কিন্তু জীবনী থেকে আরো সহজ, কারণ এরকম একটা ইনসিডেন্ট বা ঘটনা খুব সহজে ব্যাখ্যা করা যায়। দেখেন এখানে লিখেছি অন এপ্রিল 10, 1912 an American shipping company launched the Titanic which sailed on its maiden voyage, maiden voyage মানে প্রথম যাত্রা, from Southampton in England to New York in the USA. দেখেন এখানে আমরা অনেকগুলো ইনফরমেশন একত্রিত করেছি। কে আবিষ্কার করলো, কত সালে আবিষ্কার করলো টাইটানিক, প্রথম যাত্রা করলো, কোথা থেকে কোথায় করলো, শেষ, একসাথে অনেকগুলো ইনফরমেশন। এবং এটা মনে করা হয়েছিল দ্য শিপ ওয়াজ থট টু বি আনসিঙ্কেবল, মনে করা হয়েছিল যে এটা অডুবন্ত, কোনোদিন ডুববে না, বাট কিন্তু অন ইটস ফার্স্ট ভয়েজ, প্রথম যাত্রা এটা ডুবে গেল আটলান্টিকে। ইট স্যাঙ্ক কলিডিং উইথ আ হিউজ আইসবার্গ, অর্থাৎ একটা হিউজ আইসবার্গ বরফের টুকরোর সাথে ধাক্কা লেগেই এটা ডুবে গেল। At the time of sinking of the Titanic, the passengers got panicked and rushed to the lifeboats. এখন দেখেন এখানে আমি একটু কিছু নতুন ওয়ার্ডস ইউজ করেছি, যেমন প্যানিক হয়ে গেল, রাশ করলো। জাহাজটা ডুবে যাওয়ার সময় যখনই তারা জানতে পারলো, তারা অনেক ভয় পায় এবং লাইফ বোটের দিকে দৌড়াতে শুরু করে। বাট হাউএভার দ্য লাইফ বোটস কুড টেক অনলি দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন, শুধুমাত্র মহিলা আর বাচ্চাদেরকে নিতে পারলো। অ্যাজ দ্য নাম্বার অফ বোটস ওয়াজ লিমিটেড, কেন, কারণ ওখানে নৌকার সংখ্যা খুবই সীমিত ছিল।
আচ্ছা, এই ছিল আমাদের আনসিন প্যাসেজ, এবং আনসিন প্যাসেজ আমরা অনেকগুলো সলভ করলাম, সামারি লেখার নিয়ম শিখলাম। দেখেন এখানেও কিন্তু আমরা আমাদের নিজেদের মতো করে ঘটনা ব্যাখ্যা করছি। আপনার যে এটাই লেখা লাগবে দ্যাটস নট ম্যান্ডেটরি, আপনি আপনার মতো করে লিখতে পারেন। আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন কোনো সামারি লিখতে, অবশ্যই আইটিএস একাডেমির যে পেজ আছে সেখানে বা যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনি পোস্ট করবেন, জানাবেন, সামারি লিখে ছবি দিবেন, আই উইল চেক দ্যাট, আমি সেটা চেক করে আপনাদেরকে জানিয়ে দেবো কোথায় কোথায় ঠিক করা যেতে পারে। আমরা এখন যাব হচ্ছে কলাম ম্যাচিং এ। দেখেন এটা কুমিল্লা বোর্ড 2025 এসেছিল। তাহলে আসেন এটা সলভ করি, এবং সলভ করার আগে এটা টেকনিক গুলো একটু জেনে নেই। আমরা প্রথমে আমাদের কলামগুলোতে দেওয়া, কলাম এ, কলাম বি, কলাম সি তে দেওয়া সেন্টেন্সের যে অংশগুলো আছে সেগুলো আগে ভালোভাবে পড়বো। তারপরে আমরা সেন্টেন্সগুলো বানাবো, এবং সেন্টেন্সগুলো বানানোর পরে আমরা খাতায় কিভাবে লিখবো সেটার একটা নিয়ম আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সেখানে আপনারা অবশ্যই প্রথমে এ, তারপরে এটার সাথে 2, তারপর এটার সাথে 3, অর্থাৎ যেভাবে যাবে প্রথমে নাম্বারটা লিখবেন, সেই নাম্বারের পরে সেন্টেন্সটা, আবার নাম্বারটা লিখবেন 2 + 1 + 4, আবার সেন্টেন্সটা। তাহলে আমরা নাম্বার সেন্টেন্স এইভাবেই লিখবো। আসেন আমরা এটা সলভ করি। গুড ম্যানার ইজ, দেখেন এটা বোর্ডে এসেছে, গুড ম্যানার কি বলেন তো? গুড ম্যানার ইজ দ্য বেস্ট কোয়ালিটি, গুড ম্যানার হচ্ছে সবচেয়ে ভালো একটা গুণ অফ আ হিউম্যান বিং, একটা মানুষের। তাহলে গুড ম্যানার ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ আ হিউম্যান বিং অ্যান্ড ইজ আ গ্রেট ভার্চু, এবং এটা একটা গ্রেট ভার্চু। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি A 5 2। তাহলে আমরা অ্যান্সারটা এখানে কোথায় লেখা যায়, এই জায়গাটা লিখে পারি 1 5 2। এটা লেখার পর আপনারা সেন্টেন্স লিখবেন, বাট আমি এখন সেন্টেন্স লিখে সময় নষ্ট করছি না। আ ম্যান অফ গুড ম্যানার্স, একজন মানুষ যার ভালো আচরণ আছে, অ্যাচিভস, দেখেন আ ম্যান বলেছে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে বুঝতে পারছি ভার্ব যেখানে সিঙ্গুলার সেটা অ্যাড করব। এখানে যেহেতু ভার্ব সিঙ্গুলার তাহলে এটা আসবে, বুঝতেই পারতেছি। তাহলে আ ম্যান অফ গুড ম্যানার্স অ্যাচিভস সাকসেস, সফলতা অর্জন করে, ইন এভরি স্ফিয়ার অফ লাইফ, জীবনের প্রত্যেক ক্ষেত্রে, জীবনের প্রত্যেক ক্ষেত্রে। দেখেন এটা কিন্তু সাবজেক্টের অংশ, এটা ভার্বের আর এটা অবজেক্টের। তাহলে আমরা এখানে দিব 2 4 সাথে 1। ইন অল রিলিজিয়ন্স, প্রত্যেক ধর্মে, আ গ্রেট ইম্পর্টেন্স, খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। দেওয়া মানে কি? হ্যাজ বিন গিভেন, দেওয়া মানে হ্যাজ বিন গিভেন। তাহলে C + 1, হ্যাজ বিন গিভেন, কোন জিনিসটাকে দেওয়া হয়েছে? হ্যাজ বিন গিভেন টু গুড ম্যানার্স, ভালো আচরণকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা ধর্মে। আ পারসন, একজন মানুষ, হু পজেসেস, যে ধারণ করে, কি ধারণ করে? দিস গ্রেট ভার্চু অথবা দিস ইনভ্যালুয়েবল ভার্চু, মূল্যবান অথবা অমূল্যবান বোঝাচ্ছে, আর এখানে বোঝাচ্ছে গ্রেট। আপনি এই দুইটা থেকে যেটা চুজ করবেন অ্যান্সার কারেক্ট হবে। আমি চুজ করছি 2 নাম্বারটা। তাহলে a person who possesses this invaluable virtue is an ideal of humanity in all eras, সে হচ্ছে প্রত্যেকটা যুগে মানুষের জন্য একটা আদর্শ, যার মধ্যে এই গুণটা থাকে সে হচ্ছে প্রত্যেক যুগে মানুষের আদর্শ। আর লাস্টেরটা, সো অল অফ আস শুড কাল্টিভেট দিস গ্রেট ভার্চু ফ্রম অ্যান আর্লি স্টেজ অফ লাইফ, তাই আমরা সবাই এই গুড ম্যানার নামক যেই ভালো গুণটা আছে এটা আমরা ছোটবেলা থেকে নিজেদের মধ্যে ধারণ করব। তাহলে যেটা বাকি আছে সেটাই অ্যান্সার, E +3 +3 সরি +4, সরি E +3 +4। ওকে গেল। আপনারা কিন্তু একটা লিখবেন সেন্টেন্স লিখবেন, একটা লিখবেন সেন্টেন্স লিখবেন, সেন্টেন্সের মাঝখানে আবার প্লাস দিবেন না, সেন্টেন্সটা প্রপারলি লিখবেন। ওকে, আমরা 2 নাম্বারটা দেখি। আর রিয়েলি এডুকেটেড মাদার, আচ্ছা একজন প্রকৃত শিক্ষিত মা, আর রিয়েলি এডুকেটেড মাদার, একজন প্রকৃত শিক্ষিত মা কি বলেন তো? প্লেজ আ ভাইটাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু এখানে একজন মায়ের কথা বলছে তাহলে ভার্বটা সিঙ্গুলার আছে, তাহলে এটা ইউজ করা যাবে। প্লেজ আ ভাইটাল রোল, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিসে, কোন ক্ষেত্রে? টু বিল্ড আপ অ্যান এডুকেটেড নেশন, একটা শিক্ষিত জাতি তৈরি করতে। তাহলে গেল 1 5 3। তারপরে বি নাম্বারটা চিন্তা করেন। আচ্ছা একটা বাচ্চা
grows up বড় হয় always সবসময় in contact with its mother একটা বাচ্চা সবসময় তার মায়ের সংস্পর্শেই বড় হয় তাহলে 2 3 4 an educated mother একজন শিক্ষিত মা কি বলেন তো an educated mother knows well একজন শিক্ষিত মা ভালোভাবে জানে how to bring up কিভাবে বড় করতে হবে and nurture her children এবং কিভাবে লালন পালন করতে হবে তার সন্তানকে to make them worthy citizen of the country দেশের একজন যোগ্য নাগরিক বানানোর জন্য তাহলে একজন শিক্ষিত মা এটা জানে তাহলে গেল 3 4 5 এরপরে আসবে ডি নাম্বারটা ডি তে যাবে সো if the mother is educated যদি মা শিক্ষিত হয় her children will be educated naturally তাহলে মা শিক্ষিত হলে সন্তান এমনি এমনি শিক্ষিত হয়ে যাবে তাহলে 2 1 ডি 2 1 and lastly যেটা বাকি আছে an educated nation is therefore largely indebted to its educated mother একটা শিক্ষিত জাতি তার শিক্ষিত মায়েদের উপর চিরকৃতজ্ঞ তাহলে 5 মানে ই 1 2 ওকে এরপরে যাব প্রাইস হাইক মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি has added প্রাইস হাইক যুক্ত করেছে কি যুক্ত করেছে has added a new dimension একটা নতুন দিক যুক্ত করেছে কোথায় to the problems of Bangladesh বাংলাদেশে যে অনেক সমস্যা আছে না তার মধ্যে একটা নতুন সংযোজিত সমস্যা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাহলে 1 4 2 প্রাইস হাইক is caused by দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় কিসের কারণে is caused by short supply of commodities প্রাইস হাইক হয়ে থাকে যখন নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসগুলো শর্ট সাপ্লাই থাকে শর্ট সাপ্লাই অফ কমোডিটিজ অ্যান্ড ইনফ্লেশন এবং মুদ্রাস্ফীতির কারণে তাহলে কমোডিটিস শর্ট সাপ্লাই থাকলে এবং ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় দ্য ভাস্ট মেজরিটি আর হার্ড হিট ভাস্ট মেজরিটি আর হার্ড হিট বাই দ্য হাইক ইন প্রাইসেস অর্থাৎ অধিকাংশ জনসংখ্যা বা জনসংখ্যার অর্ধেকের বেশি যারা অধিকাংশরা খুব বেশি কষ্ট পায় কিসের কারণে হাইক ইন প্রাইসেস তাহলে বাই দ্য হাইক ইন প্রাইসেস তাহলে সি এর সাথে যাবে 5 বাই দ্য হাইক ইন প্রাইসেস অফ ডেইলি নেসেসিটিস কিসে হাইক হইলে আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যখন বেড়ে যায় তখন আমাদের মতো সাধারণ মানুষদের জীবন অনেক বেশি কষ্টকর হয়ে যায় তারপরে বলছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট এটা খুবই কঠিন কোনটা খুব কঠিন বলেন তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দ্য ফিক্সড ইনকাম গ্রুপ অফ পিপল সীমিত আয়ের মানুষের জন্য এটা খুবই কঠিন কোনটা টু মিট আপ দ্য এক্সেসিভ লোড এত অতিরিক্ত চাপ সহ্য করা নির্দিষ্ট আয়ের বা সীমিত আয়ের মানুষের জন্য খুব কঠিন তাহলে ডি 3 4 and the last one price hike leads to এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলে কোন দিকে আমরা চলে যাই আমরা দুর্নীতি এবং নৈতিকতার অবক্ষয় মোরাল ডিগ্রেডেশনের কাছে চলে যাই কারণ দ্রব্যমূল্য বেড়ে গেলে চুরি ডাকাতি বাড়ে মানুষ তার নিজের জীবন চালানোর জন্য অনেক অপকর্ম করে তাহলে এটার অ্যান্সার দাঁড়ালো ই 2 1 আচ্ছা তাহলে এগুলোর জন্য অবশ্যই আপনাদের অর্থ অনেক বেশি ক্লিয়ারলি বোঝা লাগবে সেন্টেন্সে মিনিং ক্যারি করছে কিনা সে আইডিয়াটা থাকা লাগবে অ্যান্ড অবশ্যই প্র্যাকটিস 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 অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে পরেরটা প্যাট্রিয়টিজম ইজ আ গ্রেট ভার্চু দেশপ্রেম একটি মহান গুণ আচ্ছা উইদাউট হুইচ যেটা ছাড়া উইদাউট হুইচ উই ক্যান নট আমরা করতে পারবো না কি করতে পারবো না উই ক্যান নট ড্রিম অফ আ ডেভেলপড নেশন দেশপ্রেম এমন একটা গুণ যেটা ছাড়া আমরা একটা উন্নত দেশের চিন্তা করতে পারবো না তাহলে অ্যান্সার আসবে 1 4 3 এ 4 3 ইট ইজ সাচ এ ভার্চু এটা এমন একটা গুণ ফর হুইচ যেটার জন্য a citizen একজন নাগরিক doesn't hesitate ইতস্তত বোধ করে না to shed the last drop of his blood তার নিজের দেহের শেষ রক্তবিন্দু বিসর্জন করতে এই গুণটা থাকলে একজন নাগরিক তার দেহের শেষ রক্তটুকু বিসর্জন করতে ইতস্তত বোধ করে না তাহলে বি 5 প্যাট্রিয়টিজম ইন্সপায়ার্স আস দেশপ্রেম আমাদেরকে অনুপ্রাণিত করে কি করতে টু বি প্যাট্রিয়ট দেশপ্রেমিক হতে
and to be devoted, এবং নিজেদেরকে ডেভোট করতে বা নিজেদেরকে উৎসর্গ করতে অনুপ্রাণিত করে। কোন জায়গায়? and to be devoted themselves to work for the country, নিজের দেশের জন্য কাজ করতে। আচ্ছা, এখানে একটু আমরা খেয়াল করে দেখি, 1 নাম্বারটা যায় না 4 যায়। Patriotism inspires us to be patriot and to be devoted to their respective and to be devoted themselves, না, to be devoted themselves হয় না, সরি, to be devoted to, কোথায় ডেভোটেড হবে? দেয়ার রেসপেক্টিভ ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস, অর্থাৎ আমাদের যে দায়িত্ব কর্তব্য সেটাতে আমরা নিয়োজিত হতে অনুপ্রাণিত হই দেশপ্রেমের কারণে। তাহলে অ্যান্সার যাচ্ছে সি 2 4। পরেরটা, সো তাই উই অল শুড এনকারেজ আওয়ার চিলড্রেন, তাই আমরা সবসময় আমাদের সন্তানদেরকে অনুপ্রাণিত করব টু বি রেডি, প্রস্তুত থাকতে, টু ফাইট আগেইনস্ট অল অপারেশন দ্যাট ক্যান হিন্ডার আওয়ার প্রোগ্রেস, অর্থাৎ যে সকল বাধা আমাদের উন্নয়নকে, সরি, যে সকল অত্যাচার নিপীড়ন আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে সেগুলোর বিরুদ্ধে লড়াই করতে আমরা আমাদের সন্তানদেরকে প্রস্তুত করব। তাহলে প্যাট্রিয়টিক, উই শুড এনকারেজ আওয়ার চিলড্রেন, সন্তানদেরকে অনুপ্রাণিত করব টু বি রেডি টু ফাইট। তাহলে ডি 1 2, এন্ড তারপরে লাস্টে যেটা বাকি আছে, রেডিও অ্যান্ড টেলিভিশন শুড টেলিকাস্ট প্রোগ্রামস, রেডিও টেলিভিশনের প্রোগ্রাম টেলিকাস্ট হওয়া উচিত দ্যাট ইন্সপায়ার চিলড্রেন, যেটা বাচ্চাদের অনুপ্রাণিত করবে কি হতে? টু প্রিপেয়ার দেমসেলস, নিজেদেরকে প্রস্তুত করতে অনুপ্রাণিত করবে কোথায়? টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, নিজের দেশের জন্য কাজ করতে। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। চলে যাই পরেরটাতে, পাংচুয়ালিটি। আচ্ছা, পাংচুয়ালিটির উত্তরটা আমরা দেখি। বলছে পাংচুয়ালিটি ইজ আ ভার্চু, পাংচুয়ালিটি একটা গুণ which can make us successful in future, যেটা আমাদের ভবিষ্যতে সফল করতে পারে। তাহলে আমরা A 2 4 লিখতে পারি, A 2। আচ্ছা, আপনাদেরকে একটা কথা একটু বলে দেই, অনেক সময় কিন্তু ম্যাচিং সেন্টেন্সে একাধিক উত্তর হতে পারে। তা আমি যেটা লিখতেছি ওইটাই আপনি যদি না লিখে অন্যটা লিখেন যেটা সেন্টেন্স কারেক্ট, তাও কিন্তু হবে। যেমন আপনি চাইলে এখানে লিখতে পারেন পাংচুয়ালিটি ইজ আ ভার্চু হুইচ ক্যান মেক আস শিওরলি সাকসিড ইন লাইফ, 3ও লিখতে পারেন 4-এর জায়গায়, হতে পারে। আচ্ছা, এরপরে বি, ইট হেল্পস, এটা সাহায্য করে আস, কাদেরকে? আমাদেরকে। কেন? টু বিকাম, কি হতে সাহায্য করে? টু বিকাম অ্যাকিউরেট ইন টাইমিং, এটা আমাদেরকে একেবারে সময়ে অ্যাকিউরেট হতে সাহায্য করে। তাহলে ইট হেল্পস আস টু বি অ্যাকিউরেট ইন টাইমিং। ওকে, তাহলে হবে বি 5 1। তারপর সি, পাংচুয়াল, একজন সময়ানুবর্তী মানুষ, আ পাংচুয়াল পারসন ইজ লাভড বাই অল, সবার দ্বারা ভালোবাসা পায়। তাহলে 1 2, সি 1 2। হি হু ইজ পাংচুয়াল, যে ব্যক্তি পাংচুয়াল সময়ানুবর্তী, গেটস নেভার শিওরলি সাকসিড ইন লাইফ, সে সব সময় সফল হয়। তাহলে 3। এবং লাস্টে ই নাম্বারটা যেটা থাকে বাকি, ইফ উই বিকাম পাংচুয়াল, যদি আমরা সফল হই, উই শ্যাল শিওরলি সাকসিড ইন লাইফ, তাহলে আমরা অবশ্যই জীবনে সফল হব। 5 মানে ই 3 3। ওকে, পরে দ্য রোল অফ উইমেন, মহিলাদের ভূমিকা নিয়ে আসছে, এটা সিলেট বোর্ড 24-এ। দ্য রোল অফ উইমেন ইজ নেশন বিল্ডিং ড্যাশ। আচ্ছা, দ্য রোল অফ উইমেন, একজন মহিলার অবদান একটা জাতি গঠনে ক্যান নট বি ডিনাইড, অস্বীকার করা যাবে না। ক্যান নট বি ডিনাইড, আর অস্বীকার করা যাবে না, এনিমোর, আর করা যাবে না। ইন দ্য সিচুয়েশন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে অবস্থান, এখানে মহিলাদের অবদান অস্বীকার করার মতো নয়, কারণ অনেক অবদান। 1 3 2। ইট ইজ নট পসিবল, এটা সম্ভব নয়, ফর এনি নেশন, একটা জাতির জন্য, টু রিচ ইটস গোল, এটা লক্ষ্যে পৌঁছানো কিভাবে সম্ভব নয়? উইদাউট অ্যালাউইং দ্য উইমেন ফোক টু প্লে দেয়ার অ্যাক্টিভ রোল, অর্থাৎ এটা কোনোদিনই সম্ভব নয় আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন যদি না আপনি আপনার মহিলাদের কাজ করতে দেন। অর্থাৎ আপনি যদি আপনার মহিলাদের কাজ করতে না দেন কোনোদিন লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তাহলে বি 4 4। সি নাম্বারটাই যাব। There was a time, এমন একটা সময় ছিল, when women were looked
যখন মহিলাদেরকে দেখা হতো উইদাউট এনি ডিগনিটি অ্যান্ড অনার, কোনো সম্মান ছাড়া, কোনো মর্যাদা ছাড়া। তাহলে C25 দেখেন, এটা বোঝার উপায় আছে কিন্তু, কারণ দেয়ার ওয়াজ আ টাইম, একটা সময় ছিল বলতেছে, তাহলে অতীতে, কারণ আমরা এখন অতীতে কি করা হতো, আসলেই তো অতীতে মহিলাদেরকে অসম্মানের চোখে দেখা হতো। তারপরে দে ওয়ার দ্য অনলি ইনস্ট্রুমেন্ট, তারা শুধুমাত্র একটা যন্ত্র ছিল, কোন জায়গায়, বাসার, টু সার্ভ, টু সার্ভ কাদেরকে সার্ভ করার, দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স, অর্থাৎ শুধুমাত্র পারিবারিক ব্যাপারে সেবা দেওয়ার জন্য একটা যন্ত্র হিসেবে ছিল তারা। অ্যান্ড লাস্টলি বাট দ্য আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু পৃথিবীর দৃষ্টিভঙ্গি এবং চিন্তাধারা টুয়ার্ডস উইমেন, মহিলাদের প্রতি হ্যাজ চেঞ্জড, অনেক পরিবর্তন হয়েছে উইথ দ্য প্রোগ্রেস অফ সিভিলাইজেশন, সভ্যতার উন্নয়নের সাথে সাথে। তাহলে দেখেন 5 মানে E13 লাস্টেরটাও মিলে গেল। পরেরটা, ইমেইল ইজ আ ওয়ান্ডারফুল ইনভেনশন। হ্যাঁ, ইমেইল একটা অসাধারণ আবিষ্কার। আচ্ছা, কিসের অসাধারণ আবিষ্কার দেখি। ইমেইল ইজ আ ওয়ান্ডারফুল ইনভেনশন of sending messages, data and information files within a few seconds। অর্থাৎ ইমেইল হচ্ছে একটা ওয়ান্ডারফুল ইনভেনশন, একটা অসাধারণ আবিষ্কার, বার্তা তথ্য পাঠানোর উইদিন আ ফিউ সেকেন্ডস, শুধুমাত্র কিছু সেকেন্ডের মধ্যে। তাহলে A51। This is the scientific way, এটা একটা বৈজ্ঞানিক উপায়। This is a scientific way আচ্ছা, আমার মনে হয় এখানে আমরা সায়েন্টিফিক ওয়ে অফ সেন্ডিং মেসেজেস এটা দিলে ভালো হয়। তাহলে আমরা 1 নাম্বারটা একটু চেঞ্জ করি। আমরা 1 নাম্বারটা চেঞ্জ করে লিখতে পারি, দেখেন, ইমেল ইজ আ ওয়ান্ডারফুল ইনভেনশন, এটা একটা অসাধারণ আবিষ্কার, অ্যান্ড এবং ইট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা কিন্তু লেখা যায় যে এটা একটা অসাধারণ আবিষ্কার, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোথায় কোথায় ভূমিকা পালন করে? ইন বিজনেস অ্যান্ড কমিউনিকেশন, ব্যবসা এবং যোগাযোগে, মানে অনেক ক্ষেত্রে এটা কাজে লাগে। আচ্ছা, গেল এটা। এরপরে আমরা বলতে পারি বি নাম্বারে যে দিস ইজ আ সায়েন্টিফিক ওয়ে অফ সেন্ডিং মেসেজেস, অর্থাৎ যে কোনো বার্তা পাঠানোর একটা বৈজ্ঞানিক উপায় এটা, উইদিন আ ফিউ সেকেন্ডস, মাত্র কিছু সময়ের মধ্যে। এরপরে সি নাম্বারটা দেখেন, কমিউনিকেশন থ্রু ইমেইল ইজ মেড বিটুইন 2 persons or offices and the receiver। এই কমিউনিকেশনটা হয়ে থাকে আসলে দুইটা মানুষের মধ্যে, দুইটা অফিসের মধ্যে, অথবা দুইটা রিসিভারের মধ্যে। which are connected in a network, অর্থাৎ যারা কি একটা নেটওয়ার্কের মধ্যে যুক্ত থাকবে, কানেক্টেড থাকবে। আচ্ছা, তাহলে আমরা এমন অফিস মানুষের সাথে বার্তা প্রেরণ করতে পারি ইমেল দিয়ে যারা ইন্টারনেটের দ্বারা কানেক্টেড। তারপরে বলছে টু অপারেট অ্যান ইমেল সিস্টেম, একটা ইমেল সিস্টেম অপারেট করার জন্য উই নিড 2 sets অফ কম্পিউটার, আমাদের 2 সেট কম্পিউটার দরকার। তাহলে D2, উই নিড 2 sets অফ কম্পিউটার, এবং আর কি দরকার? অ্যান্ড দ্য ইন্টারনেট কানেকশন, এবং ইন্টারনেট কানেকশন দরকার। 3 নাম্বার। আমাদের যেহেতু অ্যান্সার মিলতেছে না, আমাদের এখানে সি নাম্বারটা একটু চেঞ্জ করা লাগবে। আমরা একটু সি নাম্বারটা চেঞ্জ করি। দেখেন, আমরা সি নাম্বারটা বলতে পারি কমিউনিকেশন থ্রু ইমেল ইজ মেড বিটুইন দুইটা মানুষ এবং দুইটা অফিসের মধ্যে, অ্যান্ড এবং দ্য রিসিভার মানে যে গ্রহণ করবে, সে গ্রহীতা ইজ নট রিকোয়ার্ড টু রিমেন প্রেজেন্ট সাইমালটেনিয়াসলি লাইক টেলিফোন, মানে টেলিফোনের মতো আপনাকে প্রেজেন্ট থাকতে হবে এমন না, আপনার ইমেলটা আপনার কাছে এসে থাকবে আপনি যেখানেই থাকেন না কেন। তাহলে আমরা এখানে C15 দিতে পারি, তাহলে আমাদের অ্যান্সারটা মিলে যাবে। দেখেন, এরকম পরীক্ষার হলে অ্যান্সার নাই মিলতে পারে, এটা কোনো বড় ব্যাপার না, বাট আপনি চেষ্টা করতে থাকলে 1-2 বারে মিলে যাবে। হ্যাঁ, দো ইটস টাইম কনজিউমিং, সময় যাবে, তাই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে ডি নাম্বারটাতে আবার আমরা যেটা ছিল ওটা দিয়ে দিই। ডিতে ছিল টু অপারেট অ্যান ইমেল সিস্টেম উই নিড 2 sets অফ কম্পিউটার, আমাদের 2 সেট কম্পিউটার দরকার। আর কি দরকার? আর দরকার হচ্ছে অ্যান্ড দ্য ইন্টারনেট কানেকশন, এবং ইন্টারনেট কানেকশন দরকার। গেল। আর লাস্টলি ই নাম্বারে যেটা আছে, ইমেল ফাংশনস ইনস্ট্যান্টলি উইথ দ্য হেল্প অফ আ কম্পিউটার সেট, ইমেল সাথে সাথে কাজ করে একটা কম্পিউটার সেটের সাহায্যে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে অ্যান্ড ট্যাবের মাধ্যমে, উইচ আর কানেক্টেড ইন নেটওয়ার্ক, যেগুলো কি নেটওয়ার্ক দ্বারা কানেক্ট করা। ওকে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন, আশা করি। আমরা এর পরে চলে যাব। আমাদের পরে আরেকটি প্র্যাকটিস আছে, আমরা দেখি এই প্র্যাকটিসে কি বলছে। আইসিটি মানে হচ্ছে, বলেন তো আইসিটি মানে কি? আইসিটি মিনস ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তাহলে
5 5 এটা কিন্তু বোর্ডে আসছে দুইবার। ইন এডুকেশন সেক্টর, শিক্ষা ক্ষেত্রে ICT works as a means of class presentation. ICT class presentation এর একটা মাধ্যম হিসেবে কাজ করে। তাহলে B 3 4 এটাতে অনেকগুলো অ্যান্সার হইতে পারে, আমি যেটা বলতেছি এটা ছাড়াও অনেক অ্যান্সার আসতে পারে। ইন হেলথ সায়েন্স ICT is used, ICT ব্যবহার করা হয় টু ডায়াগনোজ ডিজিজেস, কেন? রোগ নির্ণয় করতে ICT ব্যবহার করা হয়। অ্যান্ড গিভ গুড ট্রিটমেন্ট, এবং ভালো চিকিৎসা দিতেও ব্যবহার করে। দেখেন যেটা চিকিৎসার সাথে কানেক্টেড ওটা একসাথে লিখলাম। তারপরে ডি নাম্বারে যাই। ডিতে বলছে টিচার্স ইউজ, টিচাররা ICT ইউজ করে। টিচার্স ইউজ ICT টু টেক, কি টেক করার জন্য তারা ক্লাস ICT ইউজ করে? টু টেক মাল্টিমিডিয়া ক্লাসেস, মাল্টিমিডিয়া ক্লাস নেওয়ার জন্য তারা ICT ইউজ করে। আচ্ছা, এন্ড লাস্টলি নাম্বার ই, পেশেন্টস ক্যান গেট ট্রিটমেন্ট, অর্থাৎ রোগীরা চিকিৎসা পেতে পারে থ্রু টেলিমেডিসিন, টেলিমেডিসিনের মাধ্যমে। তাহলে 2 টেলিমেডিসিনের মাধ্যমে, থ্রু টেলিমেডিসিন which is run with the help of ICT, যেটা ওকে আইসিটির সাহায্যে চালানো হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি ICT শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে এবং টিচারদেরকে অনেক বেশি সাহায্য করে। এটাও গেল। আমরা পরেরটাই যাই। এডুকেশন মিন্স, শিক্ষা মানে হচ্ছে, এডুকেশন মিন্স দ্য রিসিভিং অফ ফর্মাল লার্নিং। এডুকেশন মানে হচ্ছে ফর্মাল লার্নিং বা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করা ফ্রম অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, কোথা থেকে? একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করাই হচ্ছে আসলে এডুকেশন মানে শিক্ষা। তারপরে বি নাম্বারে কি বলতেছে দেখেন, দ্য পারপাস অফ এডুকেশন। এখন শিক্ষার উদ্দেশ্য ইজ টু এনলাইটেন, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আলোকিত করা। কোন জিনিসটাকে আলোকিত করবে বলেন তো? ইজ টু এনলাইটেন দ্য ইন্ডিভিজুয়াল, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তিকে আলোকিত করা, প্রত্যেকটা মানুষের মনের যে অন্ধকার আছে সেটা দূর করা হচ্ছে শিক্ষার কাজ। এডুকেশন মেক্স আস, এডুকেশন শিক্ষা আমাদেরকে বানায়, কি বানায় বলেন তো? মেক্স আস কনসিয়াস অফ আওয়ার রাইটস, আমাদের অধিকার সম্পর্কে সচেতন বানায়। অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এবং দায়িত্ব সম্পর্কে সচেতন বানায়। এডুকেশন শিক্ষা এইমস অ্যাট রিমুভিং ডার্কনেস, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে অন্ধকার দূর করা। 3 2, আপনারা যদি এখানে 3 2 না দিয়ে 2 আর 3 দেন তাও হবে। এডুকেশন ফ্রিজ আ ম্যান ফ্রম রেস্ট্রিকশন, এটাও হয়। এডুকেশন এইমস অ্যাট রিমুভিং ডার্কনেস, এটাও হয়। কারণ দেখেন সাবজেক্ট একই, সো যেটা দিবেন সেটাই হবে। তারপরে ই নাম্বারে যেটা বাকি আছে সেটা দিয়ে দিব, E 2 3, অর্থাৎ শিক্ষা মানুষকে মুক্ত করে সকল রেস্ট্রিকশন বা বাধা থেকে। গেল এটা। পরেরটা চলে যায়, পার্লামেন্ট হাউস, আমাদের সংসদ। আমাদের সংসদ, আজকে কিন্তু সংসদে কি হচ্ছে? শপথ গ্রহণ করা চলছে, তাই না? সেই সংসদ নিয়ে আমরা দেখছি। আওয়ার পার্লামেন্ট হাউস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্পেকটেকুলার বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীতে যতগুলো বিল্ডিং আছে যেগুলো অসাধারণ তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সংসদ। তাহলে 1 2 2। It has been designed, এটা নকশা করেছে বাই আ ফেমাস আমেরিকান আর্কিটেক্ট, একজন জনপ্রিয় আমেরিকার স্থপতি লুইস আইকন। তাহলে আমাদের এটা অ্যান্সার যাবে B 5 4। সি নাম্বার, দ্য বিল্ডিং ইজ সারাউন্ডেড, ভবনটি ঘেরাও করা কি দিয়ে? দ্য বিল্ডিং ইজ সারাউন্ডেড বাই অ্যান আর্টিফিশিয়াল লেক, একটা কৃত্রিম হ্রদ দ্বারা, কল্ড দ্য ক্রিসেন্ট লেক, যেটার নাম হচ্ছে ক্রিসেন্ট লেক। সো নাম্বার 5। ডি নাম্বারে যাবে কি? এইটা ইট ওয়াজ ইনগ্রেটেড, এটা উদ্বোধন করা হয়। এটা উদ্বোধন করা হয় কবে? 1982 সালে। তাহলে D 4 1। and lastly number E, the first parliamentary session, প্রথম সংসদীয় অধিবেশন was held, হয়েছিল on ফেব্রুয়ারি মাসে, in the same year, ওই একই বছরে। কোন বছরে? যে বছর ইনোগ্রেট করা হয়, মানে 1982 সালে। চলে যাচ্ছি পরেরটাতে। দেয়ার আর মেনি, কক্সবাজার নিয়ে প্যাসেজ। প্রথমে বলছে দেয়ার আর মেনি, অনেক আছে। কি আছে বলেন তো? দেয়ার আর মেনি নাইস প্লেসেস, সুন্দর সুন্দর জায়গা আছে ইন বাংলাদেশে। তাহলে 1 3 3। নাম্বার বি, কক্সেস বাজার ইজ দ্য মোস্ট বিউটিফুল, কক্সবাজার হচ্ছে সবচেয়ে সুন্দর
কক্সবাজার ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস অ্যামং দ্যাম। অর্থাৎ বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তার মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা হচ্ছে কক্সবাজার। সি নাম্বারে বলছে কক্সবাজার সি বিচ ইজ ভেরি চার্মিং। কক্সবাজার সি বিচ কেমন? অনেক বেশি আকর্ষণীয়, চার্মিং। ওকে, দেখেন এখানে এটাও কক্সবাজার, এটাও কক্সবাজার। আপনারা চাইলে এই অ্যান্সার গুলো অদল বদল করতে পারেন বি আর সি। যেমন বি এর সাথে 4 আর 5 দিতে পারেন, সি এর সাথে 5 আর 4 দিতে পারেন, আপনাদের ইচ্ছা। ইট ইজ আ রিমার্কেবল প্লেস, এটা একটা স্মরণীয় স্থান। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। তাহলে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ইন রেসপেক্ট, কোন দিক থেকে স্মরণীয়? ইন রেসপেক্ট অফ দ্য ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এটা খুবই স্মরণীয়। অ্যান্ড লাস্টলি নাম্বার ই, মেনি পিপল, অনেক মানুষ কাম টু ভিজিট দিস, এখানে ভ্রমণ করতে আসে। কোথায়? দিস সি বিচ এভরি ইয়ার, এই সমুদ্র সৈকতে ভ্রমণ করতে আসে প্রতি বছর। ই টু। ওকে, চলে যাব পরে। আচ্ছা, এখন আমাদের এখানে আছে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স। আসেন আমরা এখন রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স করার পূর্বে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স করার জন্য যে ট্রিক্স গুলো দরকার সেগুলো একটু জেনে নেই। প্রথমত আমাদেরকে অবশ্যই প্যাসেজে দেওয়া প্রত্যেকটা সেন্টেন্স ভালোভাবে আগে পড়ে নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমরা যখন সেন্টেন্স গুলো পড়বো তখনই আমরা প্রশ্নের মধ্যে পাশে হালকা করে লিখে রাখার চেষ্টা করবো, তাহলে এটা আমাদের সময় বাঁচাবে। নাম্বার 3, আমরা অবশ্যই যখন কোনো ব্যক্তি সম্পর্কে আসবে তার সালগুলোকে আমরা অ্যানালাইজ করব। জন্ম, লেখাপড়া, ক্যারিয়ার, তারপরে বিয়ে অথবা তার পারিবারিক অবস্থান, তার অবদান, তার অর্জন এবং অবশেষে তার মৃত্যু। এই সিকোয়েন্সটা আমরা মাথায় রাখবো এবং আমরা বেশি বেশি যদি প্র্যাকটিস করি রিঅ্যারেঞ্জ, আমাদেরকে কেউ আটকাতে পারবে না। রিঅ্যারেঞ্জ কিছুই না, শুধুমাত্র কিছু এলোমেলো বাক্য যেগুলো আমাদেরকে একসাথে সাজিয়ে একটা গল্প তৈরি করতে হবে। এখন অনেক সময় আমরা ভাবি যে আমাদেরকে কি করতে হয়, পুরোটা লিখে আবার স্টোরিটা লিখতে হবে। আচ্ছা, এখানে কিছু ব্যাপার আছে, যেমন এখানে লেখা আছে পুট দ্য ফলোইং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার। যদি আপনাদের পরীক্ষার প্রশ্নে এই ইনস্ট্রাকশনটা দেওয়া থাকে যে কারেক্ট অর্ডারে সাজাও, তখন আপনাকে নাম্বারটাও লিখতে হবে, তখন আপনাকে প্যাসেজটাও লিখতে হবে। বাট যদি আপনার পরীক্ষার প্রশ্নের মধ্যে এই কথাটা লেখা থাকবে, সবাই কথাটা মনোযোগ দিয়ে শুনেন, যদি এই কথাটা লেখা থাকে রাইট অনলি দ্য করেসপন্ডিং নাম্বারস, তখন আপনি শুধু নাম্বার লিখবেন। রাইট অনলি দ্য করেসপন্ডিং নাম্বারস লেখা থাকলে তখন শুধু নাম্বার লিখবো, প্যাসেজ লেখা লাগবে না। আর যদি এইটা লেখা থাকে তাহলে অবশ্যই প্যাসেজ সহ লিখবো। আসেন আমরা প্রথমটা সলভ করি। এটা অনেকগুলো বোর্ডে এসেছে, আমরা পুরো সেন্টেন্সগুলো একবার করে পড়ে নিব। যেহেতু আমি এগুলো অনেক সলভ করেছি, আমার অলরেডি অনেকবার প্র্যাকটিস, এগুলো আপনারা ক্লাসটা পজ করে একটু সেন্টেন্সেস গুলো পড়ে নেন। অ্যান্সারটা আমরা দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে এইভাবে ছক করবেন, ছক করে মাঝখানে একটা দাগ দিবেন। মাঝখানে একটা দাগ দেওয়ার পরে কি করবেন, এখানে কয়টা আছে? 8টা ঘর বানাবেন। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এরকম 8টা ঘর বানালাম। বানানোর পর নাম্বার দিব 1 2 3 4 5 6 7 8। এখন আমরা একটা একটা করে অ্যান্সার লিখবো, বাট অ্যান্সার লেখার আগে আমরা সলভ করে নেই। আসেন, পুরো গল্পের মধ্যে প্রথমে এখানে ওয়ান্স লেখা, একদা লেখা আছে, তাহলে এটা আগে আসবে। একদা, once young Timur attacked a province of powerful prince, but unfortunately his soldiers were killed. আচ্ছা, একদা তাইমুর একটা রাজ্যে আক্রমণ করে, সে খুবই একজন পাওয়ারফুল প্রিন্স ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার সকল সৈন্যরা মারা যায়। তাহলে এই নাম্বারটা আগে। আচ্ছা, এখন এটার কারণে কি হয় দেখেন, এই জন্য দেন এরপরে সে কি করলো, সবাই হেরে গেছে, সে এখন একা একা কি করবে? দেন হি ডিসগাইজড হিমসেলফ অ্যাজ আ পোর ট্রাভেলার এন্ড সাপোর্টিং হিমসেলফ বাই বেগিং। তখন সে ওই রাজ্যে তো পরাজিত হয়ে গেল, পরাজিত হয়ে ওই রাজ্যে ভিক্ষুকের বেশে থাকা শুরু করলো এবং জায়গায় জায়গায় ভিক্ষা করতো। বি নাম্বারটা আসবে 2তে। তাহলে বিও গেল, ইও গেল। আচ্ছা, এরপরে কি হইলো, একদিন ওয়ান ডে হি বিকেম ভেরি হাংরি, তার খুব বেশি ক্ষুধা লাগছে, and could not get anything to eat, এবং সে খাওয়ার জন্য কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। এটাও গেল। ওকে, এরপরে সে কি করলো,
তারপরে হি কেম টু আ হাউস এন্ড আস্কড অ্যান ওল্ড উইমেন টু গিভ হিম সামথিং টু ইট। তারপর সে একটা বুড়া মহিলার কাছে এসে তাকে বলতেছে যে আমাকে কিছু খাবার জন্য দেন। তখন মহিলাটারও তার উপর খুব দয়া হলো। দ্য ওল্ড উইমেন ফেল্ট পিটি। অবশ্যই খাবার আগে চাবে, তারপরে দয়া হবে, হইল দয়া, এবং তাকে এক প্লেট গরম গরম খাবার এনে দিল। আচ্ছা, এখন এইখানে আপনারা এই যে আমি সাজাবো এখন অ্যারেঞ্জ করব, এটাকে অনেকভাবে অ্যারেঞ্জ করা যায়। এটাও ম্যাচিং এর মতো অনেক অ্যান্সার আসতে পারে। যেমন আপনি প্রথমে বলতে পারেন খাবারটা গরম ছিল তাই সে আঙ্গুল দিল, আঙ্গুল পুড়ে গেল, অথবা সে আঙ্গুল দিল, খাবারটা গরম ছিল, হাত পুড়ে গেল। আচ্ছা, আমি যেটা ফলো করবো সেটা হচ্ছে আগে এইচ নাম্বারটা দিব, যে খাবার পেয়ে হি হারিডলি ডাগ হিজ ফিঙ্গার্স রাইট এট দ্য মিডল অফ দ্য ডিশ। খাবারের মাঝখানে হাত দিয়ে দিল। দ্য ফুড ওয়াজ ভেরি হট। খাবারটা খুব গরম ছিল। এবার আমি বলবো খাবারটা গরম ছিল, আর তারপরে বলবো অ্যাজ এ রেজাল্ট, এর ফলে হি বার্নড হিজ ফিঙ্গার্স, সে তার আঙ্গুলগুলো পুড়িয়ে ফেললো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি কেউ আগে এফ দেন তারপর এইচ দেন তাও হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এইচ এফ সিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। দেন দ্য লিডার অফ দ্য রবার্স। আচ্ছা, এটা শেখ সাদিকে নিয়ে একটা গল্প। আমরা শেখ সাদির এই গল্পটার উত্তর লিখি। আচ্ছা, শেখ সাদির গল্পটা এরকম যে একদিন সাদি বাগদাদে যাচ্ছিল তার কিছু গ্রুপ নিয়ে। তখন যাওয়ার পথে রাস্তায় কিছু ডাকাতরা তার গাড়িতে আক্রমণ করে। আক্রমণ করার পরে তার কাছে কিছু টাকা এবং বই ছিল, সেগুলো দিয়ে দিল এবং বলল যে তোমরা এই বইগুলো সঠিক ব্যবহার করো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান্স আছে, তাহলে আগে জি নাম্বারটা আসবে। Once Sheikh Sadi was going to Baghdad with a group of rich merchants. আচ্ছা, they traveled for 12 days. তারা 12 দিন ঠিকভাবে ট্রাভেল করলো উইদাউট এনি ট্রাবল, কোনো বিপদ ছাড়া। On the 13th day, 13তম দিনে, a gang of robbers attacked them and took away all the goods and monies from the merchant. ব্যবসায়ীদের থেকে সবকিছু নিয়ে গেল। তাহলে আমরা এই নাম্বারটাও দেখলাম। এরপরে then the leader of the robbers, আচ্ছা দেখেন, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি the merchants had their goods and a lot of money. মার্চেন্টদের কাছে কি ছিল? আচ্ছা, আমরা এটাকে এইভাবে না করে আমরা অন্যভাবে একটু করি। দেখেন, এখানে আগে এই নাম্বারটা দেওয়া ঠিক হবে না। আচ্ছা, আমরা একটু চেঞ্জ করি, আমরা আগে জি নাম্বারটা দেই। ঠিক আছে, জি নাম্বারটা। ওয়ান্স শেখ সাদিক বাগদাদে যাচ্ছিল কিছু রিচ মার্চেন্টসদেরকে নিয়ে। এখন আমরা বলতে পারি দ্য মার্চেন্টস হ্যাড দেয়ার গুডস অ্যান্ড আ লট অফ মানি। এখানে আমরা সি নাম্বারে বলবো মার্চেন্টদের কাছে অনেক টাকা পয়সা এবং তাদের জিনিসপত্রগুলো ছিল। এবং শেখ সাদির কাছে কি ছিল সেটা লিখবো। শেখ সাদি আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম হচ্ছে এখানে হি আছে। হি মানে কাকে নির্দেশ করতেছে? নাউনকে। নাউনটাকে শেখ সাদি, তাইলে আমাদের আগে ডি দিতে হবে, জি এর পরে ডি। যে একদিন শেখ সাদি যাচ্ছিল কিছু রিচ মার্চেন্টদেরকে নিয়ে। হি হ্যাড আ বান্ডেল অফ বুকস এন্ড সাম মানি উইথ হিম। তার কাছে কিছু বই ছিল এবং মানি ছিল। এখন আমরা সি দিতে পারবো, দ্য মার্চেন্টস হ্যাড। এখন মার্চেন্ট দিলাম যে ব্যবসায়ীদের কাছে কি কি ছিল। এরপরে they traveled for 12 days without any trouble. কোনো বিপদ ছাড়াই তারা 12 দিন ভ্রমণ করলো। On the 13th day, 13তম দিনে তাদের উপর আক্রমণ করলো কারা? ডাকাতরা। এবং ডাকাতরা ব্যবসায়ীদের থেকে সকল টাকা পয়সা সবকিছু নিয়ে গেল। দেন তারপরে লিডার অফ দ্য রবার্স কেম, মানে ডাকাতের সর্দার আসলো সাদির কাছে এবং সাদিকে বললো তোমার যা আছে সব দিয়ে দাও। তাহলে এ নাম্বারটা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে শেখ সাদি handed him the bundle of books and also the little money he had without any fear. শেখ সাদির চোখে মুখে কোনো ভয় নাই, ভয় ছাড়াই সে সব বই দিয়ে দিল এবং তার কাছে অল্প কিছু টাকা ছিল সেটাও দিয়ে দিল। এবং দেওয়ার সময় বলল লাস্টে শেখ সাদি দেন সেইড, দেন মানে কি তারপরে। কেউ বলতে পারবে না আপু এটা আগে বলছে, হইতে পারে না, বললো আগে দিল পরে, না, কারণ এখানে দেন লেখা আছে। তারপরে শেখ সাদি বলল আই হোপ, আশা করছি দ্যাট ইউ উইল মেক দ্য গুড ইউজ অফ দ্য বুকস। তার টাকা নিয়ে কোনো টেনশন ছিল না, টাকা নিচে যাক, বলতেছে আমার বইগুলো সঠিক ব্যবহার করবে আশা করি তোমরা। দিস ইজ দ্য স্টোরি। আচ্ছা, পরেরটা যাই আসেন পেনিসিলিনকে নিয়ে। পেনিসিলিন ইজ আ লাইফ সেভিং মেডিসিন, এক নম্বরটাই আগে যাবে। যেটা আবিষ্কার করেছে কে? আলেকজান্ডার ফ্লেমিং। আচ্ছা, তাহলে ইট ওয়াজ ডিসকভার্ড বাই আলেকজান্ডার ফ্লেমিং, নাম্বার সি যাবে। এরপরে যাবে তার জন্ম, সে জন্ম নিয়েছে কোথায়, দেখি জন্মসাল দেওয়া আছে কিনা। ওকে, হ্যাঁ, ফ্লেমিং ওয়াজ বর্ন ইন আ পোর ফ্যামিলি ইন স্কটল্যান্ড। সে স্কটল্যান্ডের একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করে।
তারপরে বলতে পারি যে হি পাস্ট হিজ বয়হুড উইথ ইটস প্যারেন্টস, সে তার বাল্যকাল। আচ্ছা বয়হুডে পরে আসি, আগে দেখি আর কি আছে ইনফরমেশন। আচ্ছা এটা দিব আগে, যে হি ওয়াজ দ্য 7th of 8 ব্রাদার্স এন্ড সিস্টার, 8 ভাই বোনের মধ্যে সে 7 নম্বর ছিল। কেন এটা আগে দিলাম দেখেন, আগে তার জীবনের কথা বলছে যে তার লাইফ ফ্যামিলিতে কে কে ছিল, তারপরে বলবো সে তার ছোটবেলা কাদের সাথে কাটায়। আচ্ছা তাহলে লিখলাম যে 7 নম্বর ছিল 8 জন ভাই বোনের মধ্যে। তারপরে এখন বলবো যে তার বয়হুড কাটে প্যারেন্টসদের সাথে, বি নাম্বার। আচ্ছা এরপরে দেখেন, ফ্লেমিং ওয়াজ আ ভেরি রেগুলার অ্যান্ড অ্যাটেন্টিভ স্টুডেন্ট, ফ্লেমিং খুবই রেগুলার আর অ্যাটেন্টিভ ছিল। আচ্ছা কিভাবে বুঝলাম সে অ্যাটেন্টিভ আর রেগুলার ছিল, দেখেন হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম স্কুল আপ টু দ্য এজ অফ 12, কেননা সে কখনোই 12 বছর পর্যন্ত একদিনের স্কুল মিস দেয়নি। এবং 14 বছর বয়সে, দেখেন আগে অবশ্যই 12 বছর লিখবো, তারপরে 14 বছর এটা লিখবো, সো এই সিকোয়েন্সটা দেখলেও হবে। এফ নাম্বারটা 14 বছর বয়সে তাকে লন্ডনে পাঠানো হয় উচ্চশিক্ষার জন্য। এই হচ্ছে অ্যান্সার। আসেন পরেরটা করি। আচ্ছা এখানে আসলে দেওয়া আছে হাতেম তাইকে নিয়ে, এই গল্পটা আসলে খুবই অনেকের কাছে কঠিন লাগে, বাট এটা কিভাবে সলভ করব দেখেন। লং লং অ্যাগো দেয়ার লিভড আ ভেরি কাইন্ড অ্যান্ড জেনারেস ম্যান ইন ইয়েমেন, ইয়েমেনে খুবই ভালো একজন মানুষ থাকতো যে খুবই কাইন্ড ছিল। সেই মানুষটার নাম ছিল, দ্য নেম অফ দ্যাট ম্যান ওয়াজ হাতেম তাই, হাতেম তাই নাম ছিল। আচ্ছা হি ওয়াজ নট রিচ, সে খুব ধনী ছিল না, বাট ভেরি হসপিটেবল, তার সম্পর্কে বলতেছি সে অনেক ধনী না বাট কিন্তু খুবই অতিথি পরায়ণ ছিল। আচ্ছা পিপল প্রেজড হিম মোর দেন দেয়ার কিং, তাদের যে রাজা ছিল তার চেয়েও বেশি কি করত, সবাই হাতেম তাইয়ের প্রশংসা করত। তাহলে আমরা লিখবো বি। আচ্ছা তারপরে ওয়ান ডে, একদিন দ্য কিং গেভ আ ডিনার, রাজা একটা ডিনারের আয়োজন করলো। এখন ডিনারের আয়োজন করার কারণে সবাই কি করলো, বাট দ্য গেস্টস, সরি দেখেন, দ্য গেস্টস প্রেজ দ্য কিং, গেস্টরা কাকে প্রেজ করলো, কার প্রশংসা করলো, রাজার। সো দ্য কিং ফেল্ট হ্যাপি অ্যান্ড প্রাউড, তাই রাজার কি খুব গর্ববোধ হচ্ছিল, কারণ সবাই রাজার প্রশংসা করলো। কিন্তু বাট দ্য গেস্ট প্রেজ হাতেম তাই অলসো, কিন্তু রাজা ছাড়াও ওখানে হাতেম তাইয়েরও অনেক প্রশংসা করলো। দেখেন ঘটনাটা খুবই অদ্ভুত, যে ইয়ামিনের একটা লোক ছিল যার নাম ছিল হাতেম তাই, হাতেম তাইকে সবাই খুব পছন্দ করতো রাজার চেয়েও বেশি। রাজা একদিন একটা খাবারের আয়োজন করলো, সেখানে সবাই রাজার প্রশংসা করলো, এতে রাজা খুবই খুশি হলো, কিন্তু রাজার চেয়েও বেশি কে প্রশংসা পেলো, হাতেম তাই। দিস ইজ দ্য স্টোরি। এরপরে আচ্ছা এটা স্টোরি হচ্ছে টু ফ্রেন্ডসের, আমরা যেটাকে বলি আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, সেই গল্প এটা। আচ্ছা ওয়ান্স আপন আ টাইম দিয়ে শুরু হবে, তাহলে আগে যাবে ডি নাম্বারটা। ওয়ান্স আপন আ টাইম, একদিন দুইজন বন্ধু হেঁটে যাচ্ছিল একটা জঙ্গলের পাশে দিয়ে। They were talking about their love for each other, তারা দুইজন একে অপরকে কত ভালোবাসে সেটা নিয়ে তারা কথা বলছিল দুই বন্ধু। তখনই suddenly they came across a bear, তারা একটা ভাল্লুক দেখতে পেল। এখন ভাল্লুক দেখে তোরা দুজনই ভয় পেয়ে গেছে, দুজনই কি করবে, the first friend climbed up a tree but the latter could not climb, প্রথম বন্ধু তো দৌড়ায় গাছে উঠে গেল কিন্তু দ্বিতীয় বন্ধু পারলো না। তাহলে দেখেন বিপদে কি প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে ছেড়ে চলে গেল। ফাইন্ডিং নো আদার ওয়ে, আর কোনো উপায় খুঁজে না পেয়ে পরের বন্ধুটা লাইট ডাউন, নিচে মাটিতে শুয়ে পড়লো, অ্যান্ড ফিন্ড ডেথ, এবং মৃত হওয়ার অভিনয় করলো। তখন দ্য বিয়ার স্মেলড হিজ ইয়ার্স নোজ অ্যান্ড ফেস, ভাল্লুকটা আসলো, ভাল্লুকটা এসে ওর কান নাক সবকিছু স্মেল করে দেখলো। স্মেল করে দেখে কি মনে করলো, হি থট হিম টু বি ডেড, মনে করছে যে মারা গেছে, এবং মারা গেছে মনে করে কি করলো, ভাল্লুকটা চলে গেল। দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, ভাল্লুকটা চলে যায়। সো দিস ইজ দ্য স্টোরি। এখান থেকে আমরা বুঝলাম আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, অর্থাৎ যে বন্ধু বিপদে সাপোর্ট করবে সেই আসল বন্ধু, প্রকৃত বন্ধু। আচ্ছা এটাও একটা রাজার গল্প, যেই রাজাটা খুবই বাল্কি বা মোটা ছিল। সে কি করলো দেখেন, once there was a king who was very idle, idle মানে খুব অলস ছিল। he did not undergo physical labor, সে কখনোই শারীরিক পরিশ্রম করতো না। এই জন্য he became bulky and could not move or do anything, তাই সে খুব মোটা হয়ে যায় এবং কোনো কিছু করতেও পারছিল না, নড়তেও পারছিল না। ওকে, তাই সে কি করলো, হি কল্ড ইন আ ডক্টর, তাই সে একজন ডাক্তারকে ডাকলো।
দ্য ডক্টর ওয়াজ ভেরি ওয়াইজ, ডাক্তারটা খুব জ্ঞানী ছিল। তাহলে ডাক্তারকে ডাকলো, ডাক্তার সম্পর্কে প্রথম তথ্য এটাই আসবে যে ডাক্তারটা খুব জ্ঞানী। গেল। তারপরে হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন, সে কোনো ওষুধ দিল না। তাহলে সে কি করলো? হি অ্যাডভাইজ দ্য কিং টু মুভ আ হেভি ক্লাব ইনটু দ্য এয়ার টিল হি গেট টায়ার্ড, টিল হি গট টায়ার্ড। সে বললো যে তুমি একটা ভারী লাঠি আকাশে ঘুরাবা যতক্ষণ না তুমি টায়ার্ড হয়ে যাও। তারপর বি নাম্বারটা গেল। তাহলে সেটা করলো। এখন সে কি করলো? রাজা এই আদেশটা মানলো এবং সে স্লিম হয়ে গেল এবং ফুললি সুস্থ হয়ে গেল। তাহলে লাস্টে এ নাম্বারটা। তাহলে একজন আইডিয়াল রাজা ছিল, অলস রাজা ছিল, সে কোনো কাজ করতো না, অনেক মোটা হয়ে যায়। একজন জ্ঞানী ডাক্তার আসলো, ডাক্তার এসে তাকে বললো কোনো ওষুধ লাগবে না, তুমি এই শারীরিক পরিশ্রমটা করো, লাঠি আকাশে ঘুরাও যতক্ষণ না ক্লান্ত হয়ে যাবা। এবং এটা করেই সে কি হয়ে গেল? ওজন কমিয়ে ফেললো। তো যারা যারা স্বাস্থ্যবান ক্লাস দেখতেছেন তারা এই কাজটা করবেন, ইনক্লুডিং মি। ওকে, এরপরেরটা তো অনেক কমন একটা গল্প, নেপোলিয়নের। আমরা এটা দেখি। নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ আ গ্রেট হিরো। আমরা সবসময় যে ওয়ান্স আপন আ টাইম পাবো এরকম কিন্তু না। তাহলে নেপোলিয়ন এটা দিয়ে শুরু করলাম, সে ছিল ফ্রান্সের রাজা বা ফ্রান্সের একজন হিরো ছিল। আচ্ছা, হিরো বলতে কিন্তু নাটকের হিরো না, বীর সাহসী একজন ব্যক্তি ছিল। আচ্ছা, হি ওন মেনি ব্যাটেলস অ্যান্ড কনকোয়ার্ড মেনি কান্ট্রিজ অফ ইউরোপ। সে অনেক যুদ্ধে জয়লাভ করে এবং ইউরোপের অনেক দেশ অর্জন করে বা অনেক দেশে সে বিজয়ী হয়। ওয়ান ডে, একদিন, হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সিশোর, সে একটা নদীর তীরে পাশে দিয়ে হাঁটছিল। সাডেনলি, হঠাৎ করে, হি নোটিসড আ ওয়ান্ডারফুল থিং, সে একটা অসাধারণ জিনিস দেখতে পেল। সে দেখলো, কি দেখলো? অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং আ স্মল বোট, একটা ইংরেজ বালক একটা ছোট নৌকা বানাইতেছে। তখন সে কি করলো? সে বাচ্চাটাকে সামনে আনলো। দ্য বয় ওয়াজ ব্রট বিফোর হিম, বাচ্চাটাকে তার সামনে নিয়ে আসা হলো। দ্য কিং আস্কড হিম ওয়াই হি ওয়াজ মেকিং সাচ এ স্মল বোট, রাজা জিজ্ঞেস করলো তুমি এত ছোট নৌকা কেন বানাইতেছো? তখন ওই বাচ্চাটা বলল, দ্য বয় সেড আই শ্যাল ক্রস দ্য সি অ্যান্ড গো মাই হোম, আমাকে এই সাগরটা পাড়ি দিয়ে নিজের বাসায় যেতে হবে। অর্থাৎ সে তার বাসা হারিয়ে এই পাশে চলে আসছে, তাই সে একটা ছোট নৌকা বানাইতেছে ওই বাসায় যাওয়ার জন্য। ওকে, এর পরেরটা দেখি, এটাও বোর্ড প্রশ্ন অনেকবার আসছে। ওকে, এটা হচ্ছে অ্যান্ড্রোকলসের গল্প, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। অ্যান্ড্রোকলসের গল্পটা এরকম, অ্যান্ড্রোকলস একটা ইয়াং ম্যান, তাকে একজন বিক্রি করে দেয়, যার কাছে বিক্রি করে সে খুব টর্চার করতো অ্যান্ড্রোকলসকে। তাই অ্যান্ড্রোকলস বাসা থেকে পালিয়ে একটা গুহাতে আশ্রয় নেয়। সেই গুহাতে সন্ধ্যাবেলা সিংহ আসে, সিংহর পায়ের মধ্যে কাঁটা ঢুকেছিল, তাই সিংহ চিৎকার করতেছিল, আর অ্যান্ড্রোকলস সিংহটাকে সাহায্য করে এবং কাঁটাটা পা থেকে বের করে দেয়। তা আমরা দেখি স্টোরিটা কিভাবে শুরু হবে। Once upon a time, একদা there lived a young man named Androcles. He was caught by a slave merchant who sold him to a rich man in another country. তাকে একজন ব্যক্তি ধরে, যে ছিল স্লেভ মার্চেন্ট, স্লেভ মানে হচ্ছে চাকর, আর মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ী, মানে যে মানুষ বিক্রি করে, এমন একজন মানুষ ওকে একদিন ধরে একজন ধনী ব্যক্তির কাছে বিক্রি করে দেয় আরেক দেশে। His master was very bad and inflicted heavy torture on him. ওর যে মালিকটা ছিল সে খুবই খারাপ ছিল এবং ওকে অনেক অত্যাচার করত। এই অত্যাচার থেকে বাঁচার জন্য সে কি করলো? One day he fled from his master's house and took shelter in a cave. সে তার মালিকের ঘর থেকে পালিয়ে যেয়ে একটা গুহায় আশ্রয় নেয়। In the evening, সন্ধ্যাবেলা, a lion entered the cave. একটা সিংহ আসলো গুহাতে। সিংহ আসার পরে কি হলো? The lion seemed wounded as he was groaning. সিংহটাকে দেখে মনে হচ্ছিল সে আহত, কেননা সে বারবার কি করছিল? হুঙ্কার দিচ্ছিল। এবং অবশেষে he took the lion's paw, সে লায়ন মানে সিংহর থাবাটাকে ধরলো, and removed a big thorn from it, এটা থেকে একটা কাঁটা বের করলো। The lion was relieved of its pain. দেখেন, অ্যান্ড্রোকলসের উপর এত অত্যাচার হতো, কিন্তু অ্যান্ড্রোকলস একটা প্রাণীর জীবনও বাঁচালো বা প্রাণীকেও ব্যথা থেকে মুক্ত করলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যান্ড্রোকলসের গল্প, এটা আমরা খুব ভালোভাবে মাথায় রাখবো। আচ্ছা, পরেরটা দেখি। পরেরটা হচ্ছে কার গল্প? পরেরটা হচ্ছে জোসেফ মিস্টার, আচ্ছা একটা প্যাস্টরের গল্প, এটা প্যাস্টরের গল্প। আচ্ছা, প্যাস্টরের যে গল্পটা, প্যাস্টরের গল্পটা আমরা একটু দেখি। আচ্ছা, এই গল্পটার মধ্যে মেইনলি সে একজন ডাক্তার ছিল, সে কখনো মানুষের চিকিৎসা করতো না, সে পশু প্রাণী পাখির চিকিৎসা করতে করতে সে একটা অসাধারণ মেডিসিন আবিষ্কার করে ফেলে। আচ্ছা, আমরা দেখি কিভাবে গল্পটা শুরু হবে। Pasteur was a French scientist, একজন ফরাসি বিজ্ঞানী ছিল। He
discovered that many diseases are caused by germs and he also found cures for several of them. সে আবিষ্কার করলো যে অনেক অসুখ হয় জীবাণুর কারণে এবং সেগুলো নিরাময় করার পদ্ধতিও সে আবিষ্কার করলো। মানে সে যেহেতু একজন সায়েন্টিস্ট বিজ্ঞানী ছিল, সে চিকিৎসা বিজ্ঞানে বেশি অবদান রাখলো। আচ্ছা, ওকে, এরপরে কি হইলো দেখেন। One day, একদিন, a boy named Joseph Mister was brought to Pasteur. প্যাস্টরের কাছে এই একজন জোসেফ মিস্টার নামক একটা ছেলেকে নিয়ে আসা হলো। আচ্ছা, ওকে, এখানে আমরা একটা জিনিস একটু মিস করে গেছি, যে আমরা প্রথমেই মানুষের কথা বলতে পারবো না, কারণ এখানে একটা লাইন লেখা আছে যে at first he only treated animals. সে প্রথমে কাদের চিকিৎসা করতো? শুধু পশুদের। because he did not want to cause the death of any human being, কারণ সে কোনো মানুষের মৃত্যুর কারণ হতে চেত না। তাহলে এরপর আগে যাবে এইচ নাম্বারটা। তাহলে সে কাদের চিকিৎসা করতো? শুধু অ্যানিমালসদের, কারণ সে কোনো মানুষকে কষ্ট দিতে চাইতো না বা মারতে চাইতো না। তখন কি করলো? হি ফাউন্ড আ ম্যাড ডগ। সে রাস্তায় একটা পাগল কুকুর খুঁজে পেল অ্যান্ড ইনজেক্টেড সাম উইক জার্মস অফ ইটস ডিজিজেস ইনটু ব্লাড। এবং কি করলো? এটার যে ডিজিজগুলো ছিল সেগুলো ওই কুকুরের রক্তের মধ্যে দিয়ে দিল এবং কুকুরটা দ্য ডগ ওয়াজ কিওর্ড, এবং কুকুরটা সুস্থ হয়ে গেল। তারপরে এখন আসবে ওয়ান ডে, সি নাম্বারটা। একদিন জোসেফ মিস্টার নামক একটা ছেলেকে আনা হলো। হি হ্যাড বিন বিটেন বাই আ ম্যাড ডগ। তাকে একটা পাগল কুকুর কামড় দিছে। Pasteur gave him some injections and the boy did not get dog's disease. এবং প্যাস্টার কি করলো? ছেলেটাকেও কিছু ইনজেকশন দিল, যে ইনজেকশনটা কুকুরকে দিছিল এরকমই একটা ইনজেকশন দিল, এবং অবশেষে কুকুরের রোগ জোসেফের হয় নাই। তাহলে সে কি করলো? প্রথমে তো কুকুরের চিকিৎসা করলো, কুকুর ভালো হয়ে গেল, এবং পরবর্তীতে সে সাহস করে মানুষের চিকিৎসা করলো, মানুষও ভালো হয়ে গেল। সো দিস ইজ দ্য স্টোরি। ওকে, এরপরে আছে নেলসন ম্যান্ডেলা। আসেন আমরা নেলসন ম্যান্ডেলার গল্পটাকে একটু সুন্দরভাবে সাজাই। এখানে আমরা তার জন্ম দিয়ে শুরু করতে পারি। সে জন্ম নিয়েছে 18 জুলাই 1918 সালে সাউথ আফ্রিকাতে। তাহলে জি নাম্বারটা। ওকে, জন্মের পরে সে কি করেছে দেখি। ম্যান্ডেলা জয়েন দ্য ন্যাশনাল কংগ্রেস ইন 1942। এটা করা আমাদের জন্য সহজ হবে কেন জানেন? কারণ এখানে সবগুলোতে সাল লেখা আছে, আমরা সাল ধরে ধরে করে ফেলবো। 1942 সালে সে আফ্রিকার ন্যাশনাল কংগ্রেসে যোগদান করে। ফর 20 ইয়ার্স, 20 বছর সে একটা ক্যাম্পেইন ডিরেক্ট করে অফ পিসফুল ইনভায়োলেন্ট ডিফায়েন্স আগেইনস্ট দ্য সাউথ আফ্রিকান গভর্নমেন্ট অ্যান্ড ইটস রেসিস্ট পলিসিস। অর্থাৎ সে তৎকালীন সরকারের বিরুদ্ধে এবং তাদের বর্ণ বৈষম্যর যে আইনগুলো ছিল সেগুলোর বিরুদ্ধে সে 20 বছর সংগ্রাম করে। সি নাম্বারটা গেল সি। এরপরে দেখেন, তারপরে আসবে কি 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। তাকে এই কারণে কি করা হলো? নোবেল পুরস্কার দেওয়া হলো শান্তিতে, এবং সে ওই পুরস্কারটা ভাগ করলো কার সাথে? FW ডি ক্লার্কের সাথে। সাউথ আফ্রিকান প্রেসিডেন্ট FW ডি ক্লার্ক ওয়াজ অলসো অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। তাকেও পুরস্কার দেওয়া হয়। যেহেতু এখানে অলসো লেখা আছে, এটা পরে যাবে আর এটা আগে যাবে, তাই আমরা বি এর পরে ই দিব। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে আমাদের 1994 সাল। তাহলে 1994-তে ম্যান্ডেলা সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন, এবং তারপরে যাবে 2009 সাল। আচ্ছা, 2009 যাবে, হ্যাঁ 2009 যাবে, কারণ ওটা 2013। তাহলে 2009 ম্যান্ডেলাস বার্থডে ওয়াজ ডিক্লেয়ার্ড ম্যান্ডেলা ডে। ম্যান্ডেলার জন্মদিনকে ম্যান্ডেলা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। এবং পরবর্তীতে ডি নাম্বারটা আসবে, যে ম্যান্ডেলা 95 বছর বয়সে 2013 সালে 5 ডিসেম্বর জোহানেসবার্গে মারা যায়। সো অ্যান্সার ইজ ডি। এই হলো ম্যান্ডেলার গল্প। এরকম মানুষের জীবনী থাকলে, বছর দেওয়া থাকলে অনেক সহজ হয়ে যায়। আসেন আমরা আরেকটা সলভ করি। এখানে কাকে নিয়ে আছে? জন কিটসকে নিয়ে। দেখি জন কিটস কে ছিল। জন কিটস ওয়াজ বর্ন অন অক্টোবর 31, 1795। 1795 সালে 31 অক্টোবর জন কিটস জন্মগ্রহণ করে। ডি নাম্বার। ওকে, he was the eldest son of his parents. তারপর তার ফ্যামিলি নিয়ে কথা আসছে, যে তার বাবা মার সর্বজ্যেষ্ঠ পুত্র ছিল। আচ্ছা, এরপরে he lost his father। দেখেন সাল ওয়াইজ যদি যাই, 1804 সালে সে তার বাবাকে হারায় এবং 1810 সালে সে তার মাকে হারায়। ই নাম্বারটা। তারপরে 1810-এর পরে আসবে 1811। 1811 সালে কিটস became an apprentice to a surgeon at এডমন্টন। আচ্ছা, সে একজন চিকিৎসক শিক্ষানবিশ হিসেবে যুক্ত হয়, মানে কি মাত্র চিকিৎসক হলো এরকম একজন ব্যক্তি।
বাট কিন্তু হিজ হার্ট ওয়াজ নট ইন মেডিসিন, তার মন কোনোভাবেই মেডিসিন বা চিকিৎসা ক্ষেত্রে ছিল না, বা অ্যান্ড হি ফেল দ্যাট হি ওয়াজ বর্ন টু বি আ পোয়েট, এবং তার মনে হচ্ছিল যে সে কবি হওয়ার জন্য জন্ম নিয়েছে। তাহলে গেল এই নাম্বারটা। আচ্ছা, তারপর সে কি করলো? তারপর হি ফাইনালি অ্যাবেন্ডেন্ড সার্জারি ফর লিটারেচার, সে সাহিত্যের জন্য সার্জারিকে ত্যাগ করলো, মানে চিকিৎসা ছেড়ে দিল, ডাক্তারি ছেড়ে দিলে সাহিত্য গ্রহণ করলো। আচ্ছা, এখন সাহিত্য গ্রহণ করলো, গ্রহণ করার পর সে কি কি লিখলো? হিজ ফাইনেস্ট পোয়েম লাইক ওড টু অ্যান নাইটিঙ্গেল, ওড অন আ গ্রেসিয়ান আর্ন ইটিসি ওয়ার পাবলিশড ইন 1820, এগুলো 1820 সালে প্রকাশিত হয়। এবং অবশেষে তার মৃত্যুর কথা বলবো। তার প্রিম্যাচিওর ডেথ, অর্থাৎ খুব অল্প বয়সে সে মৃত্যুবরণ করে 1821 সালের 23শে ফেব্রুয়ারি। তাহলে এটা হচ্ছে বি নাম্বার। এটাও বেশ সহজ ছিল, আশা করি আপনারা বুঝতে পারছেন। পরেরটাতে যাই। আচ্ছা, এটা কিন্তু সেই অ্যান্ড্রোকলসের গল্পটাই আরেকটা ভার্সন। আচ্ছা, দেখি এই ভার্সনটাতে অ্যান্সারটা কি হবে। প্রথমে আসবে সি, কারণ ওয়ান্স আছে। ওয়ান্স দেয়ার লিভড আ ইয়াং ম্যান নেমড অ্যান্ড্রোকলস, ভালো কথা। এরপরে আনফরচুনেটলি হি ওয়াজ কট বাই আ স্লেভ মার্চেন্ট, দুর্ভাগ্যবশত তাকে একজন স্লেভ মার্চেন্ট ধরে ফেলে। দ্য মার্চেন্ট সোল্ড হিম টু আ রিচ ম্যান ইন অ্যানাদার কান্ট্রি, সেই মার্চেন্ট আবার তাকে আরেক দেশের একজন ধনী ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। এখন সেই ব্যক্তিটা কেমন ছিল? দ্য ম্যান ওয়াজ ভেরি রুড অ্যান্ড ক্রুয়েল, মানুষটা খুবই রুড, নিষ্ঠুর আর খারাপ ছিল। সে কি করতো? হি ইউজ টু ইনফ্লিক্ট হেভি টর্চার অন হিম, অ্যান্ড্রোকলসের উপর অনেক অত্যাচার করতো, অনেক ওকে মারতো। ইট ওয়াজ আনবিয়ারেবল ফর হিম, যেটা অ্যান্ড্রোকলসের জন্য অসহ্যকর ছিল, সহ্য করা যাচ্ছিল না। তাই টু এস্কেপ টর্চার, অত্যাচার থেকে বাঁচার জন্য সে একদিন ওই বাসা থেকে পালিয়ে গেল। হি ফ্লেড ফ্রম দ্য হাউস অ্যান্ড হি টুক শেল্টার ইন আ কেভ, এবং সে একটা কেভ বা একটা গুহাতে আশ্রয় নিল। ওকে, আমাদের কিন্তু রিঅ্যারেঞ্জও শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কবিতা থেকে কিছু প্রশ্ন দেখব, স্টোরি থেকে কিছু কোয়েশ্চেন দেখব। আমাদের টোটাল কবিতা আছে বইয়ের মধ্যে 7টা, এবং আমরা জানি আমাদের পরীক্ষায় টোটাল প্রশ্ন আসবে 8টা। 8টা প্রশ্ন থেকে আমাদেরকে 5টা লিখতে হবে, এবং সেই 5টা কবিতা, 5টা প্রশ্ন আপনি নিজে চয়েস করতে পারবেন। আমরা যেহেতু বুঝতে পারছি যে 5টা প্রশ্ন লিখতে হবে, আপনি কিন্তু চাইলে যে কোনো 5টা বা 6টা কবিতা পড়তে পারেন। হ্যাঁ, একটা কবিতা বাদ দিতে পারেন, দো কিছুটা রিস্ক থেকে যায়। তারপরও আপনারা যদি পড়ালেখা কম করতে চান বা কবিতা না বুঝেন, তাহলে রিস্ক নিতে পারেন। আর কবিতাগুলো যদি ভালোভাবে বুঝতে চান, তাহলে কবিতার উপর আমার মাস্টার ক্লাস আছে আইটিএস একাডেমির ইউটিউব চ্যানেলে, সেখানে দেখতে পারেন। আর স্টোরিগুলোর ক্ষেত্রেও সেম, আমাদের 5টা স্টোরি আছে, 5টা থেকে 8টা প্রশ্ন আসবে। আপনি যে কোনো 4টে স্টোরি পড়লেও হবে, যদি একটা স্টোরি স্কিপ করেন সমস্যা হবে না, যদিও রিস্ক থেকে যাবে। আর স্টোরিগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি আমাদের আরেকটা মাস্টার ক্লাসে, সেই মাস্টার ক্লাসটাও আপনি দেখতে পারেন, যেখানে আমি স্টোরিগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আজকে যেহেতু আমরা টেস্ট পেপার সলভ করছি, তাই আমরা গল্পতে না যেয়ে শুধুমাত্র প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আসেন আমরা আমাদের পরের আইটেম, যেটা হচ্ছে আইটেম নাম্বার 7 এ চলে যাব। ওমি ও লাইফের প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? এই কবিতার মূল ভাব কি? দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য সার্চ অফ আওয়ার মিনিং ইন লাইফ ডেসপাইট স্ট্রাগলস, ডাউটস এন্ড ডিসপেয়ার। এই কবিতার মূল ভাব বা মূল যেই বক্তব্য, সেটা হচ্ছে যে আমরা জীবনের অর্থ খুঁজে বের করি, কি থাকা সত্ত্বেও সংগ্রাম, সন্দেহ এবং নিরাশা থাকা সত্ত্বেও আমরা জীবনটাকে অনেক মূল্যবান মনে করব। এটাই আসলে কবিতার মূল ভাব। ইট এমফাসাইজেস দ্যাট লাইফ হ্যাজ ভ্যালু সিম্পলি বিকজ উই আর অ্যালাইভ অ্যান্ড ক্যান কন্ট্রিবিউট সামথিং মিনিংফুল টু দ্য ওয়ার্ল্ড। এবং এখানে কবি আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করেছে যে হ্যাঁ, তুমি তোমার জীবনকে মূল্যবান মনে করবে, কারণ তুমি পৃথিবীতে বেঁচে আছো, তোমার একটা আইডেন্টিটি আছে, দ্যাটস ওয়াই। দ্য পোয়েট রিপিটেডলি কোয়েশ্চেন্স দ্য পারপাস অফ লাইফ। কবি ক্রমাগত বারবার প্রশ্ন করে গিয়েছে কি, কোন জিনিসটাকে? পারপাস অফ লাইফ, জীবনের উদ্দেশ্যকে। দ্য কনস্ট্যান্ট সাফারিং অ্যান্ড ফেইলিয়ার্স অফ পিপল, এবং জীবনের যে ক্রমাগত আমাদের দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, সেটাকে প্রশ্ন করেছে। এবং সে জানতে চাচ্ছে, কবির প্রশ্নটা এরকমই যে আসলে কোন প্রশ্ন কবি বারবার করছে। কবির মনে একটাই প্রশ্ন যে হ্যাঁ, আমাদের জীবনে তো এত নিরাশা, এত হতাশা, এত না পাওয়া, তাহলে আমাদের এই জীবন রেখে লাভ কি? আমাদের এই জীবনের মধ্যে ভালো কি আছে? সো দিস ওয়াজ দ্য কোয়েশ্চেন অফ দ্য পোয়েট। সো আমরা এই কারণে এখানে লিখেছি, দ্য পোয়েট রিপিটেডলি questions the purpose of life, the constant suffering and failures of life, and whether life is worth living amidst all the sorrow and confusion. এবং সে প্রশ্ন করেছে, এত দুঃখ দুর্দশার মাঝে বেঁচে থাকা কি আসলে আমাদের জন্য কাম্য, নাকি মরে যাওয়া ভালো? এরকম একটা হতাশা তার মধ্যে।
হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স? ইউজলেস ইয়ার মানে কি? ইউজলেস ইয়ার মানে অতীতের সময়গুলো যেগুলো সে কাজে লাগাতে পারেনি, যে সময়গুলো নষ্ট হয়ে গিয়েছে সেগুলোকে সে নির্দেশ করছে। বাই ইউজলেস ইয়ার্স দ্য পোয়েট রেফার্স টু দ্য টাইম ইন লাইফ দ্যাট ফিলস ওয়েস্টেড। এখানে সেই সময়গুলোকে সে নির্দেশ করছে যেগুলো আসলে ওয়েস্ট হয়ে গিয়েছে। আনপ্রোডাক্টিভ অর্থাৎ যেই সময়গুলোতে সে আসলে কোনো অর্জন করতে পারেনি। অর ফিল্ড উইথ ডিসঅ্যাপয়েন্টমেন্ট অথবা যে সময়গুলো আসলে নিরাশা দিয়ে পরিপূর্ণ। where one sees no purpose or achievement, যেখানে সে কোনো পারপাস বা অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছে না, অর্থাৎ যেই সময়টাতে তার কোনো অর্জন নেই সেই সময়টাকে আসলে সে ইউজলেস বলেছে সিম্পলি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য লাইফ, হোয়াট গুড অ্যামিড দিস ও মি ও লাইফ? এখানে একটা প্রশ্ন বলছে যে ও মি ও লাইফ, এই যে লাইনটা হোয়াট গুড অ্যামিড দিস, এর মাঝে ভালো কি আছে, এই লাইনটার তাৎপর্য কোথায়? দেখেন এই লাইনটার তাৎপর্য হচ্ছে যে This line expresses a deep sense of despair and frustration. এই লাইনের মাধ্যমে আমরা কবির চরম হতাশা নিরাশার জায়গা দেখতে পাচ্ছি, যেখানে সে প্রশ্ন করছে যে the worth of and meaning of life in the face of challenges, repetitive struggles and the seeming futility of existence. যেখানে সে প্রশ্ন করছে আমার অস্তিত্বের দরকার কি, আমি বেঁচে থেকে লাভ কি, আমার বারবার জীবনে এত যন্ত্রণা, এত দুঃখ, এত চ্যালেঞ্জ আসছে, এর মাঝে ভালো কি আছে? সে তার নিজের জীবনের ওয়ার্থটা জানতে চাচ্ছে, এটা তার প্রশ্ন। ইট রিফ্লেক্টস, এটা নির্দেশ করছে আ মোমেন্ট অফ এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেনিং। আমরা কিন্তু জীবনের প্রত্যেকটা মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে নিজের অস্তিত্বকে প্রশ্ন করি যে আসলে আমাদের থাকার দরকার কি। কবি আসলে সেটাই করছে, নিজের এক্সিস্টেন্সকে কোয়েশ্চেন করছে, কোয়েশ্চেনিং, এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেনিং। What is meant by the powerful play goes on? Powerful play goes on মানে কি? Powerful play goes on refers to life itself. এটার মানে হচ্ছে জীবনকেই বুঝাইতেছে। পৃথিবী আসলে একটা প্লে বা নাটক, যেটা চলমান, চলতেই থাকবে এই নাটকটা। which is ongoing, যেটা চলমান, vast, বিশাল and beyond individual control, এবং এটা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। উইটম্যান সাজেস্ট, ওয়াল্ট উইটম্যান লিখেছে তাই বলছি উইটম্যান সাজেস্ট, উইটম্যান বলছে দ্যাট যে ইভেন দো লাইফ মে সিম ক্যাওটিক, যদিও জীবনটাকে অনেক বেশি ক্যাওটিক, ঝামেলাপূর্ণ মনে হতে পারে, চ্যালেঞ্জিং মনে হতে পারে, ইট কন্টিনিউস, হ্যাঁ এটা চলতেই থাকবে, কারণ এটা একটা পাওয়ারফুল প্লে চলতেই থাকে, গোজ অন, চলে। And each person has a role in contributing to its overall narrative. এবং আমি, তুমি, আমরা সবাই এই চলমান পৃথিবীর নাটকে একটা ছোট্ট হলেও অবদান রাখতে পারছি। No matter how small or seemingly insignificant their contribution may be. কোনো যায় আসে না, তোমার অবদানটা খুব ছোট, নিম্ন, খুবই কম, তারপরও তোমার অবদানটা গুরুত্বপূর্ণ। এটাই কবি বলতে চাচ্ছে এবং এটাতে বিশ্বাস করতে বলছে। আমরা চলে যাব বুকস পোয়েমে, এখান থেকে কিছু প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন, হোয়াট ক্যান আ চাইল্ড ডু উইথ বুকস অ্যাকর্ডিং টু দ্য পোয়েম? কবিতা অনুযায়ী কবি বইয়ের সাথে কি করতে পারবে? অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, কবিতা অনুযায়ী আ চাইল্ড ক্যান আনলক আ বুক উইথ আ টাচ, স্পর্শ করে বইকে খুলে ফেলতে পারে, লাইক ওপেনিং আ ম্যাজিক বক্স, একটি জাদুর বাক্স খোলার মতো। এই লাইনটা কবিতার মধ্যেই দেওয়া আছে। This action allows the child to access the wonderful contents within, including short stories, ideas and the experience of meeting new characters. এটার মানে হচ্ছে একটা বাচ্চা যখন বইটা খুলে সে নতুন চরিত্র দেখে, নতুন গল্প দেখে, নতুন উপন্যাস, আইডিয়া, অনেক কিছু জানতে পারে, এবং এটাই কি করে বাচ্চার মাইন্ডটাকে খুলে ফেলে। Reading transports the child's mind to different places and times, fostering imagination and creating a sense of companionship with the book or its characters. এবং বই পড়লে একটা বাচ্চার মন অন্য জগতে চলে যায়, অন্য সময়ে চলে যায়, যেটা তার মনের মধ্যে অন্যান্য ক্যারেক্টারের সাথেও একটা কম্পেনিয়নশিপ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। একটা বই যেহেতু এত কিছু করে, তাই বইকে আমরা ম্যাজিক বক্স বলছি, এবং ম্যাজিক বক্সটা সে কি করে নিজে হাতে টাচ করার মাধ্যমে খুলে ফেলতে পারে। Why should we read books? Give your opinion. কেন বই পড়া উচিত? মতামত দাও। We should read books for various benefits. অনেক উপকারিতার কারণে পড়া উচিত। By reading books, বই পড়ার মাধ্যমে we can understand the world around us better. আমরা আমাদের চারপাশের পৃথিবীটাকে ভালোভাবে চিনতে পারবো, বুঝতে পারবো। It brightens our outlook. এটা আমাদের দৃষ্টিভঙ্গিকে আরো ভালো করে, মানে আমাদের দৃষ্টিভঙ্গিকে আরো বেশি বৃহত্তর করে। And enlightens our mind. আমাদের মনকে আলোকিত করে। Moreover, আরো reading books enhances our creative ability and level of our communication skill. বই পড়লে আমাদের সৃজনশীল ক্ষমতা এবং যোগাযোগের দক্ষতাটাও বৃদ্ধি পায়। According to the poem, what changes occurs in us when we read books? যখন আমরা বই পড়ি আমাদের মধ্যে কি কি পরিবর্তন হয়? আমরা কবিতাটার মধ্যে পেয়েছিলাম যে when we read books, যখন আমরা বই পড়ি, the physical space around us seems to disappear. মনে হয় যে আমাদের আশেপাশে পৃথিবীটা নাই, কারণ আমরা বইয়ের মধ্যে মগ্ন হয়ে যাই। দেখেন কবিতার লাইনটা এরকম ছিল, the room we sit in melts away. যে রুমে বসে বই পড়ি সেই রুম গলে যায়। গলে যায় মানে কি? সেই রুমে কি হইতেছে আমরা জানি না, আমরা বইয়ের মধ্যে ঢুকে গেছি।
উই বিকাম এঙ্গেজড ইন দ্য ওয়ার্ল্ড অফ দ্য বুক, আমরা বইয়ের পৃথিবীতে একদম যুক্ত হয়ে যাই। ফাইন্ডিং আওয়ারসেলভস ইন্টারেক্টিং উইথ দ্য ক্যারেক্টার্স এন্ড সিচুয়েশন অ্যাজ ইফ উই ওয়ার প্রেজেন্ট দেয়ার, এবং আমরা নিজেদেরকে কি পাই যে ওই বইয়ের ক্যারেক্টারগুলোর সাথে কথা বলতে পাই, বা আমরা নিজেরা কল্পনা করি যে ওই বইয়ের ক্যারেক্টার যা করতেছে আমরা যেন তা করতেছি। দ্যাট মিনস যখন বই পড়তেছি আমরা ক্যারেক্টারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছি। যেমন একটা লাইন আছে কবিতা, অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলভস অ্যাট প্লে উইথ সামওয়ান হু, অর্থাৎ আমরা এমন কারোর সাথে নিজেদেরকে খেলায় দেখতে পাই যে কিনা গল্পের শেষে আমাদের বন্ধু হয়ে ওঠে, মানে ওইখানে ক্যারেক্টার্স গুলোকে আমরা আমাদের বন্ধু বানিয়ে ফেলি। পরের প্রশ্ন, ইচ বুক ইজ আ ম্যাজিক বক্স, ওয়াই হ্যাজ দ্য পোয়েট ইউজ দিস মেটাফোর, কবি কেন এই মেটাফোরটা ব্যবহার করেছে যে প্রতিটা বই একটা জাদুর বাক্স। দ্য পোয়েট ইউজেস দিস মেটাফোর, ইচ বুক ইজ আ ম্যাজিক বক্স, প্রতিটা বই একটা জাদুর বাক্স। কেন? টু কনভে দ্য আইডিয়া, এই আইডিয়াটা দেওয়ার জন্য দ্যাট যে বুকস কন্টেইন ওয়ান্ডার্স, বইয়ের মধ্যে কিছু অবাক করা জিনিস আছে, নলেজ আছে, জ্ঞান আছে, স্টোরিজ আছে, গল্প আছে, দ্যাট ক্যান বি আনলক, যেটা খুলে যেতে পারে উইথ আ সিম্পল অ্যাক্ট অফ ওপেনিং অ্যান্ড রিডিং, অর্থাৎ এগুলো বের হয়ে আসে যখন আপনি খুলবেন জাদুর বাক্সটা এবং বইগুলো পড়বেন, এই ওয়ান্ডার্সগুলো আপনার সাথে হবে, আপনার মধ্যে জ্ঞান চলে আসবে, আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি চলে আসবে, এবং এগুলোই তো জাদু। লাইক আ ম্যাজিক বক্স, একটা জাদুর বাক্সের মধ্যে রিভিলিং ট্রেজার্স, যেমন একটা জাদুর বাক্স থেকে ট্রেজার আসে, ঠিক একইভাবে বুকস রিভিল নিউ ওয়ার্ল্ডস অ্যান্ড আইডিয়াস টু দ্য রিডার, রিডারদের কাছে নতুন পৃথিবী, নতুন আইডিয়াস নিয়ে আসে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল মেসেজ অফ দ্য পোয়েম, এই কবিতার মূল ভাব কি? The central message of the poem is the transformative power and wonder of books. এখানে মেইনলি বই পড়ার গুরুত্ব তুলে ধরা হয় নাই, বইয়ের যে ক্ষমতা আছে আমাদেরকে রূপান্তর করার, আমাদেরকে ট্রান্সফর্ম করার এক জায়গা থেকে আরেক জায়গায়, এক সময় থেকে আরেক সময়, এবং বইয়ের যে ক্ষমতা আছে সেগুলোই আসলে তুলে ধরা হয়েছে। They have the ability to transport us to different worlds, introduce us to new ideas and people. বইয়ের ক্ষমতা আছে আমাদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার, নতুন পৃথিবীকে দেখানোর, নতুন আইডিয়াকে দেখানোর, and enrich our minds, এবং আমাদের মনকে আলোকিত করে তোলার, and imaginations, এবং আমাদের কল্পনাকে আরো বেশি সমৃদ্ধ করে তোলার। The poem celebrates the joy and magic that books bring to those who read them. এখানে কবিতায় আসলে আমরা জয় আর ম্যাজিক নিয়েই কথা বলছি, যেগুলো আসলে আমরা যখন পড়ি আমাদের কাছে চলে আসে। কবিতার মেইন থিমই হচ্ছে, কবিতার মূল ভাবই হচ্ছে এটা যে বই আসলে আমাদের জীবনে কি কি চেঞ্জ করতে পারে সেগুলোকে তুলে ধরা। আমরা পরের কবিতায় কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, আমরা এগুলোই যাব। তার আগে আপনারা একটু প্রথম প্রশ্ন উত্তরটা দেখেন, আমি একটু পানি খেয়ে নিই। ওকে, হাউ ডিড দ্য পোয়েটস মাদার চেঞ্জ উইথ এজ? টু মাদার্স, রিমেম্বার কবিতায় আমরা দুইটা মা দেখতে পাই, একটা ইয়াং একটা ওল্ড। কোয়েশ্চেন হচ্ছে কিভাবে মা চেঞ্জ হলো বয়সের সাথে সাথে। অ্যাজ শি এইজেড, যেহেতু তার ধীরে ধীরে বয়স হলো, দ্য পোয়েটস মাদার লস্ট হার মেমোরি, কবির মা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেললো, অ্যান্ড স্টার্টেড বিহেভিং লাইক আ চাইল্ড, একটা বাচ্চার মতো আচরণ করা শুরু করলো। শি নো লঙ্গার রিমেম্বার থিংস ক্লিয়ারলি, তার কোনো কিছু স্পষ্টভাবে আর মনে নেই, অ্যান্ড বিকেম ডিপেন্ডেন্ট অন হার ডটার, এবং তার মেয়ের উপর নির্ভর হয়ে গেল। তাহলে দেখেন কিভাবে চেঞ্জ হলো, কোনো কিছু মনে থাকে না, মেয়ের উপর নির্ভরশীল, এই সব ভাবেই সে পরিবর্তিত। What does the line we had come full circle we women three mean? এই লাইনের মানে কি? এই লাইনের মানে হচ্ছে যে তারা একটা লাইফ সাইকেল কমপ্লিট করেছে, এবং তারা কারা? তিনটা মহিলা, তিনটা মহিলাকে ইয়াং মা, ওল্ড মা আর কবি নিজে। This line refers to the cycle of life, এই তো জীবন চক্রকে নির্দেশ করছে। The mother cared for the poet as a child and now the poet cares for her aging mother. প্রথমে মা কবির যত্ন নিচ্ছে, আর এখন মা বুড়া হয়ে যাওয়ার কারণে কবি তার মায়ের যত্ন নিচ্ছে। The women three refers to, এখানে তিনজন মহিলা বলতে the mother, the poet and the inner child the mother has become, এবং মা যে বৃদ্ধ হয়ে একটা শিশুর মতো হয়ে গেছে সেটা, তিনজন মহিলা এটা। What is the central theme of the poem? এই কবিতার মূল ভাব কি? The central theme of the poem is the poet's deep love and remembrance for her mother. এই কবিতার মূল ভাব হচ্ছে মায়ের প্রতি ভালোবাসা এবং স্মরণ, তার মাকে স্মরণ করে সে কবিতাটা লিখছে। The poem reflects on the care, sacrifice and the lasting impact of a mother's love. এই কবিতা তুলে ধরে যত্ন, ত্যাগ এবং একজন মায়ের ভালোবাসা যে চিরন্তন সেটা তুলে ধরেছে, লাস্টিং, লং লাস্টিং, মা থাক আর না থাক মায়ের ভালোবাসা থাকে, এটা কিন্তু আমরা এই কবিতার মধ্যে দেখতে পেয়েছি। What was the weather like when Mary went to bring the cattle? আচ্ছা, আবহাওয়া কেমন ছিল যখন ম্যারি গিয়েছিল ক্যাটেল গুলোকে আনতে?
When Mary went to bring the cattle, এটা কিন্তু অন্য একটা কবিতা থেকে, এই কবিতাটা হচ্ছে দ্য স্যান্স অফ ডি, এটা হচ্ছে দ্য স্যান্স অফ ডি কবিতা থেকে। তাহলে আমরা এখানে দ্য স্যান্স অফ ডি এর প্রশ্নটি দেখছি, ঠিক আছে। আবহাওয়া কেমন ছিল যখন ম্যারি গেল গবাদি পশুগুলোকে আনতে? When Mary went to bring the cattle home, এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যখন ম্যারি গেল গবাদি পশুগুলোকে আনতে, দ্য ওয়েদার ওয়াজ ভেরি রাফ, আবহাওয়াটা খুবই খারাপ ছিল। দেয়ার ওয়ার ওয়াইল্ড ওয়েস্টার্ন উইন্ড, আবহাওয়াটা অনেক বেশি রাফ ছিল, ওয়াইল্ড ছিল। ফোম, ফোম মানে বাতাসটা ভেজা ভেজা ছিল। সাগরে জোয়ার ছিল, টাইড ইন দ্য সি, অ্যান্ড মিস্ট ইন দ্য এয়ার, এবং বাতাসেও যে কি ছিল, পানি, মিস্ট। পরের প্রশ্ন, হাউ হ্যাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য সি, কবি কিভাবে সাগরকে ব্যাখ্যা করেছে, কবি কি বলেছে সাগরকে? The poet has described the sea with the frightening imagery of western wind and tide. সে কিছু ইমেজারি ইউজ করেছে ভয়ঙ্কর, যে জোয়ারটা এবং উইন্ড, যেটা বাতাস আসতেছে, সেই বাতাসকে কি খুব খারাপভাবে ব্যাখ্যা করেছে, মানে খুব ভয়ঙ্কর ভাবে, যে এগুলো খুব তীব্র ছিল, খুব জোরালো ভাবে এসেছিল। He depicts the western wind as wild and dank with foam. সে ওয়েস্টার্ন উইন্ডকে বলেছে wild আর dank with foam, dank মানে ভেজা, পানিতে ভেজা। Besides, তার পাশাপাশি the western tide is pictured as creeping up along the sand, এবং সে ওয়েস্টার্ন টাইড, পশ্চিম পাশ থেকে যে জোয়ার আসছিল সেটাকে সে বলেছে ক্রিপিং, মানে কি বারবার আসছে, বারবার হামাগুড়ি দিয়ে ক্রিপ করে করে সে সামনে এগিয়ে আসছে, মানে জোয়ারটা বারবার আসছিল, অনেক বেশি ছিল। সে নানাভাবে এগুলোকে ব্যাখ্যা করেছে। ওকে, এখানে বলছে ন্যারেট দ্য স্টোরি অফ ম্যারি ইন ইউর ওন ওয়ার্ডস, নিজের ভাষায় ম্যারির গল্পটা লিখো। ম্যারির গল্পটা এরকম, Mary was a little English girl, একটা ছোট ইংরেজ মেয়ে ছিল। She was the daughter of a peasant family, একটা ভালো পরিবারের মেয়ে ছিল। On a stormy day, she was asked by her parents to bring the cattle back home across the sands of Dee. একটা ঝড়, তুষার না আসলে ঝড়ো সন্ধ্যায় তাকে বলা হয়েছে যাও ডি সাগরের পাড় থেকে গবাদি পশু বাসায় নিয়ে আসো। কে বলেছে? তার বাবা মা, প্যারেন্টসরা। She went out alone, সে একাই গেল। In the meantime, ওই সময়ের মধ্যেই the western wind had caused the sea to rise. ওই সময়ের মধ্যেই সাগরের পানি বেড়ে গেল। Mary was caught by the rising tide. ম্যারির দেখতে পেলো যে টাইড বা জোয়ার বাড়ছে, এবং ওই জোয়ার কি করলো, তাকে ডুবিয়ে দিল, ওয়াজ ড্রাউন্ড। The next morning, পরদিন সকালবেলা, the fishermen found her dead body in their nets. মাছের জেলেরা তার জালের মধ্যে তরুণীর লাশ পেল, ম্যারির লাশ পেল। They rowed hurriedly towards her, brought her dead body to the shore and buried her by the sea. তার লাশটাকে টেনে এনে সাগরের পাশে কবর দিয়ে দিল, দাফন করে ফেললো। এটাই হচ্ছে ম্যারির গল্প, যেটাই ম্যারির সাথে লাস্টলি হলো। What theme does the poem explore through Mary's fate? ম্যারির নিয়তির মাধ্যমে আসলে কবিতায় কি ফুটে উঠেছে? কবিতায় ফুটে উঠেছে প্রকৃতি যেমন সুন্দর, ঠিক একইভাবে নির্মম। তাহলে আমরা এখানে অ্যান্সারটা দেখি। The poem explores the theme of nature's indifference and the fragility of human life. প্রকৃতি কত বেশি উদাসীন, কত বেশি নিষ্ঠুর হতে পারে, এবং মানুষের জীবন কত বেশি ফ্রাজাইল, ভঙ্গুর, ঠুনকো, সেটা কিন্তু এই কবিতায় বুঝতে পেরেছি। আপনি গরু আনতে যে মারা যেতে পারেন, এটা কত বেশি একটা ছোট ঘটনা, বাট কত ইম্পর্টেন্ট। ম্যারিজ ট্র্যাজিক ফেট শোজ, ম্যারির এই খারাপ ভাগ্য শোজ, দেখাচ্ছে হাউ ইভেন ইনোসেন্স ইজ পাওয়ারলেস আগেইনস্ট দ্য ফোর্সেস অফ নেচার, কিভাবে প্রত্যেকটা নিষ্পাপ মানুষ প্রকৃতির ক্ষমতার কাছে আসলে একেবারেই নিরস্ত্র, বা কোনোভাবেই আমরা আসলে একেবারেই পাওয়ারলেস, ক্ষমতাহীন প্রকৃতির কাছে। আজকে যদি ভূমিকম্প হয়, আমাদের করার কিন্তু কিছু নেই, আমরা কি একদম ক্ষমতাহীন প্রকৃতির কাছে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফাইনাল লাইন অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, এই লাইনটার তাৎপর্য কি? দ্য ফাইনাল লাইন অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি symbolizes Mary's tragic and final journey through a dangerous lonely landscape. অর্থাৎ একটা ডেঞ্জারাস, ভয়ানক, লোনলি, একাকী একটা ল্যান্ডস্কেপ, বা যেই দৃশ্য ছিল, বা যেই পরিবেশ ছিল, যে স্থান ছিল, সেখানে ম্যারি কিভাবে একা একা গেল, তার সাথে একটা ট্র্যাজেডি ঘটলো, একটা ভয়ানক একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটলো। আসলে সেটাই কিন্তু এই লাস্টের লাইন পড়ে বুঝতে পারছি যে ওই জায়গাটাতেই ঘটেছে। It emphasizes her innocence, এটা তার নিষ্পাপময় ব্যাপারটাকে তুলে ধরছে, and the sorrow of her untimely death, তার পাশাপাশি তুলে ধরছে যে অসময়ে তার মৃত্যুটাকে। দ্য এন্ডিং হন্টিং অ্যান্ড ইমোশনাল, এবং এন্ডিং এ কিন্তু আমরা কিছু হন্টিং ব্যাপার পেয়েছি, যে তার মারা যাওয়ার পরেও মানুষরা তার ডাক শুনতে পাচ্ছে, একটু ভৌতিক ব্যাপার আছে। তো এই জিনিসগুলো আসলে কবিতার এই লাস্ট লাইনে তুলে ধরা হয়েছে।
আচ্ছা, পরে আমরা যাব টাইমি ওল্ড জিপসি ম্যানের কিছু প্রশ্নতে। আসেন দেখি কি প্রশ্ন আছে। ওয়াই ডাজ দ্য পোয়েট কল টাইম অ্যান্ড ওল্ড জিপসি ম্যান? আমি আপনাদের একটু বলে দিতে চাই, কবিতা থেকে অনেক প্রশ্ন হতে পারে, অনেক রকমের হতে পারে, সেগুলো কিন্তু মাস্টার ক্লাসে আলোচনা করেছি। আর আজকের ক্লাসে যে প্রশ্নগুলো বলছি বুঝে নেবেন, এগুলা সবগুলা এসএসসি পরীক্ষার জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। কোনো না কোনো বোর্ডে আপনারা এই প্রশ্নগুলো পাবেনই পাবেন, মিলিয়ে নিয়েন তখন যে আপু ঠিক বলছিল। আচ্ছা, টাইমি ওল্ড জিপসি ম্যানে কবি সময়কে কি বলছে? আচ্ছা, সময়কে কেন সময়কে কি বলে ডাকছে? দ্য পোয়েট কলস টাইম, দুঃখিত প্রশ্নটা একটু ভুল বলেছি, কেন কেন কবি সময়কে ওল্ড জিপসি ম্যান বলেছে? দ্য পোয়েট কলস টাইম অ্যান্ড ওল্ড জিপসি ম্যান অ্যাজ, কেননা ইট হ্যাজ সিমিলারিটিজ উইথ দ্য জিপসিস, কেননা এটার জিপসিদের সাথে কিছু মিল আছে। দ্য জিপসিস ওয়ান্ডার ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, কেননা জিপসিরা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। সিমিলারলি, একইভাবে টাইম গোজ অন, সময় চলতে থাকে। ইট ট্রাভেলস ফ্রম ওয়ান সিটি টু অ্যানাদার অ্যান্ড ওয়ান এজ টু অ্যানাদার লাইক অ্যান ওল্ড জিপসি ম্যান, একটা বৃদ্ধ যাযাবরের মতো। এর মানে কি? এর মানে হচ্ছে সময় যাযাবরের মতো, যাযাবর এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে থাকে, কোথাও থামে না। সময়ও এরকম, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কখনোই থামে না। এই জন্য দুইটার মধ্যে মিল থাকার কারণে তাদের তুলনা করা হয়েছে। ভেরি সিম্পল অ্যান্সার। পরের প্রশ্ন, মেক আ লিস্ট অফ থিংস দ্য পোয়েট উইল অফার টাইম ইফ ইট স্টেজ জাস্ট ফর আ ডে। সেই সকল জিনিসের তালিকা বানাও যেগুলো কবি সময়কে দিবে যদি এটা থেমে যায়। আচ্ছা, কি কি দিবে দেখেন। থিংস দ্য পোয়েট উইল অফার টাইম ইফ ইট স্টেজ জাস্ট ফর আ ডে আর সিলভার বেলস ফর হিজ জেনেট, অর্থাৎ আমরা দেখেছিলাম যে ছোট্ট ঘোড়ার জন্য কি দিবে? সিলভার, রূপার তৈরি ঘন্টা দিবে। আর গোল্ডেন রিং, একটা স্বর্ণের আংটি দিবে সময়কে। বো ফ্রম দ্য পিকক্স, ময়ূরকে মাথা নত করাবে। ছোট ছেলেদের গান গাওয়াবে, লিটল বয়েজ সিং। অ্যান্ড ফেস্টুন ফ্রম সুইট গার্লস, এবং ছোট ছোট মেয়েদেরকে বলবে যে তুমি সময়কে ফুল দিয়ে সাজিয়ে তোলো, ফেস্টুন করো। ওকে, উইচ সিটিজ আর মেনশন ইন দ্য পোয়েম, হোয়াট ডু দিস সিটিজ সিগনিফাই? এই কবিতায় দুইটা শহরের নাম আছে এবং সেই শহরের নামগুলা কি এবং সেই নামগুলোর তাৎপর্য কি? আচ্ছা দেখেন, ব্যাবিলন অ্যান্ড রোম আর মেনশন ইন দ্য পোয়েম, এই দুটার কথা উল্লেখ করা আছে। দিস সিটি সিগনিফাই দ্য প্যাসেজ অফ টাইম, এটা নির্দেশ করছে সময় কত দ্রুত বদলায়। প্যাসেজ অফ টাইম, সময়ের ব্যাপ্তি। দে ইন্ডিকেট হাউ কুইকলি টাইম মুভস ফ্রম ওয়ান সিগনিফিকেন্ট প্লেস অর ইভেন্ট টু অ্যানাদার, এটা নির্দেশ করে কিভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে এটা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় খুব দ্রুতই চলে যাচ্ছে। হাইলাইটিং ইটস নেচার অফ রেস্টলেসনেস, এবং এখানেই উঠে আসছে সময় কতটা নিরলস, রেস্টলেস, নিরলস। The poem explores the theme of transience. Explain. আচ্ছা, এই কবিতা ট্রানজিয়েন্স, ট্রানজিয়েন্স মানে ক্ষণস্থায়ী, কিভাবে এই কবিতা ক্ষণস্থায়িত্বকে তুলে ধরছে? ক্ষণস্থায়ী, আচ্ছা অবশ্যই ক্ষণস্থায়ী, কারণ এটা কোনো জায়গায় একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকে না, ও চলমান, চলতেই থাকে, চেঞ্জ হইতেই থাকে, তাই অবশ্যই এটা ক্ষণস্থায়ী। There is a constant struggle to cope with the rapid pace of time. আমরা মানুষরা প্রতিদিন সংগ্রাম করে যাচ্ছি সময়ের গতির সাথে খাপ খাওয়াতে। পারছি না, সময় কিন্তু চলছেই। The poet pleads time to pause. কবি সময়কে অনুরোধ করছে তুমি প্লিজ থামো। But time waits for none. সময় কারোর জন্য থামে না। It progresses, এটা চলতেই থাকে, toward the inevitable ends. এটা অনিবার্য শেষ পর্যন্ত চলতেই থাকবে। With time, সময়ের সাথে everything perishes, সবকিছু শেষ হতে থাকে। Which indicates the transience of everything, এবং এটাই নির্দেশ করে সময় যেমন ক্ষণস্থায়ী, পুরো পৃথিবীটা ক্ষণস্থায়ী। সময়ের সাথে আমি এখন আছি, সময়ের সাথে আমিও শেষ হয়ে যাব, এটাই কি পেরিশ হয়ে যাচ্ছি আমরা। সময়ও পেরিশড, আমরাও পেরিশড। ওকে, আরো প্রশ্ন পাচ্ছি। ইভিনিং, স্টপিং বাই দ্য উডস অন আ স্নোই ইভিনিং, এটা থেকে আমরা দেখি। Why did the poet stop by the woods though it was dark and he was alone? যদিও অন্ধকার ছিল, সে একা ছিল, তাও কেন সে ওই জায়গায় থামলো? আমরা জানি কবি কেন থেমেছিল, সৌন্দর্য উপভোগ করার জন্য। So the answer is the poet stopped by the woods though it was dark and he was alone because he wanted to observe the natural beauty and snowfall in the woods. কেননা সে প্রাকৃতিক সৌন্দর্য এবং বনের মধ্যে তুষারপাতকে এনজয় করতে চেয়েছিল। He wanted to enjoy the serenity of the dark, deep and yet lovely woods. সে অন্ধকার, গভীর এবং সুন্দর সেই বনটার নিস্তব্ধতাকে, প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করতে চেয়েছিল, এই জন্যই সে থেমেছিল।
হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ স্লিপ ইন দ্য পোয়েম? এই প্রশ্নটা আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বেন। এই কবিতায় ঘুমের তাৎপর্য কি? এখানে ঘুম আসলে ঘুম না, ঘুম বলতে মৃত্যু বোঝাচ্ছে, এবং কবি বলছে ঘুমের আগে মানে মৃত্যুর আগে তাকে অনেক দায়িত্ব পালন করতে হবে, তাকে অনেকটা এগিয়ে যেতে হবে। ইন দ্য পোয়েম কবিতায় স্লিপ রেফার্স টু ডেথ, ঘুম মানে হচ্ছে মৃত্যু। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে লাইফ ইজ লাইক আ জার্নি, জীবন একটা জার্নি, একটা যাত্রা, and we get attracted to various things in our way, তখন আমরা আমাদের যাত্রাপথে অনেক কিছুর দ্বারা আকর্ষিত হই। we need to overcome these temptations, কিন্তু আমাদেরকে এই লোভগুলোকে সামলে এগিয়ে যেতে হবে, and keep moving towards our final destination, eternal sleep, এবং আমাদেরকে শেষ পর্যন্ত যেতে হবে, শাশ্বত ঘুমের দিকে যেতে হবে। মানে আমরা চাইলেও একটা সৌন্দর্য উপভোগ করার জন্য থেমে থাকতে পারবো না, আমাদেরকে চলমান থাকতে হবে, কারণ আমাদের মৃত্যুর আগে যা যা কাজ আছে সব পালন করে যেতে হবে। পরের প্রশ্ন, হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্লোর দ্য থিম অফ নেচার ইন দ্য পোয়েম? দেখেন এই পুরো কবিতাটা নেচারকে ঘিরেই, কবি একটা সুন্দর জায়গা দেখলো, সেখানে থামলো, উপভোগ করতে চাইলো, পারলো না, তার দায়িত্বের দিকে চলে গেল। ওকে, দ্য পোয়েট স্টপস বাই দ্য উডস টু এনজয় দ্য মেসমারাইজিং বিউটি অফ নেচার। কবি থামলো উডসের কাছে, বনের কাছে, কি করতে? মেসমারাইজিং বিউটি অফ নেচার, প্রকৃতির অসাধারণ সৌন্দর্যকে উপভোগ করতে। স্ট্যান্ডিং দেয়ার, সেখানে দাঁড়িয়ে, হি রিফ্লেক্টস অন দ্য ন্যাচারাল বিউটি, ন্যাচারাল ওয়ার্ল্ড, সে প্রাকৃতিক সৌন্দর্য বা পৃথিবীর এই প্রকৃতিটাকে বারবার দেখছিল। অ্যান্ড ইটস ইমপ্লিকেট কন্ট্রাস্ট উইথ সোসাইটি, এবং সমাজের সাথে এটার একটা তুলনা করছিল। হি ওয়ান্টস টু এনজয় দ্য নেচার ইনস্টেড অফ ডুইং হিজ ডিউটিজ, এবং সে তার দায়িত্ব করার পরিবর্তে প্রকৃতিকে উপভোগ করতে চাচ্ছিল। তাহলে পুরো কবিতাটা মেইনলি কি? প্রকৃতির কাছে উডসে দাঁড়ালো, প্রকৃতি দেখতে চাইলো, প্রকৃতির মধ্যেই সে সমাজের সাথে একটা কন্ট্রাস্ট করলো, এবং সে প্রকৃতির মধ্যে থাকতে চেয়েও পারলো না, পুরাটাই প্রকৃতি। ওকে, এই দুইটা লাইন ব্যাখ্যা করতে বলেছি, লাইনগুলো সিম্বলাইজ কি করে? অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এর মানে হচ্ছে মৃত্যুর আগে দায়িত্ব পালন করা। দ্য গিভেন লাইন সিম্বলাইজ আ শর্ট স্প্যান অফ হিউম্যান লাইফ, যে মানুষের জীবন কতটা শর্ট এটা বুঝতে পারছি। and the duties and responsibilities that a person has to fulfill before his life ends, এবং এটা দিয়ে আমরা আরো বুঝতে পারছি যে তার জীবন শেষ হওয়ার আগে তাকে যে দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে হবে সেগুলো কি। Here sleep symbolizes death, এখানে ঘুম মানেই হচ্ছে মৃত্যু। What are the sounds that the poet hears in the woods? এই বনে কবি কোন কোন আওয়াজ শুনতে পেয়েছে? In the woods, বনে, the poet hears, কবি শুনতে পেয়েছে the sounds of the harness bells, অর্থাৎ harness bell মানে হচ্ছে ঘোড়ার গলায় যে ঘন্টা লাগানো সেটার আওয়াজ। The wind blowing through the trees beside the falling of the snowflakes, অর্থাৎ স্নোফ্লেক বা স্নো পড়ছে সেটার পাশাপাশি ওখানে যেই বাতাস বয়ে যাচ্ছে সেটারও আওয়াজ পাচ্ছে। অর্থাৎ সেখানে কি সে তিনটা জিনিসের আওয়াজ, ঘন্টা, স্নোফ্লেক বরফ পড়ার আওয়াজ এবং বাতাসের আওয়াজ। দিস ইন্ডিকেটস, এটা নির্দেশ করে হাউ কোয়াইট দ্য ফরেস্ট ওয়াজ অন দ্যাট স্নো ইভিনিং। দেখেন বরফ পড়লে কিন্তু আওয়াজ হয় না, তুষার পড়লে আওয়াজ হবে না, কিন্তু কবি বলতেছে তাও তুষার পড়ার আওয়াজ পায়। কেন? কারণ দ্যাট ওয়াজ দ্য এপিটোমি অফ সাইলেন্স, এত নিস্তব্ধ কোনোদিন কোনো কিছু হয় না, এতই নিস্তব্ধ যে আপনি তুষার পড়ার আওয়াজ পাচ্ছেন। সো এটাই বোঝাতে চাচ্ছে। আমরা সলিটিউড কবিতায় যাব, যেটা হচ্ছে একাকিত্ব। আমরা এটা প্রশ্নগুলো দেখি। Why do the mountains echo the songs that we sing but not our sighs? কেন পাহাড় আমাদের গানকে প্রতিধ্বনি করে কিন্তু আমাদের দীর্ঘশ্বাসকে নয়? Mountains echo joyful and loud sounds like songs because they symbolize positivity, energy and happiness. কেন? কারণ প্রকৃতিও সেলফিশ, প্রকৃতিও নিষ্ঠুর, যেটা আনন্দ, পজিটিভিটি, এনার্জি প্রকাশ করছে সেটাকে সে পছন্দ করছে। অপরপক্ষে সাই, দীর্ঘশ্বাস, খুবই কোয়াইট, ঠান্ডা হয়, একদম নিশ্চুপ হয় এবং সরফুল, অনেক দুঃখ যুক্তেই তো আমরা দীর্ঘশ্বাস ফেলি, সেটাকে ডু নট রেজোনেট, সেটাকে প্রতিধ্বনি করে না, অর অ্যাট্রাক্ট অ্যাটেনশন। আর এই দীর্ঘশ্বাস কখনো মানুষের আকর্ষণ করে না, কখনো প্রকৃতিকে আকর্ষণ করে না। এটাই এই কারণে আসলে গানের প্রতিধ্বনি হয়, কারণ এগুলো আনন্দ, আর দীর্ঘশ্বাস প্রতিধ্বনি হয় না কারণ এটা দুঃখ। শেষ। পরের প্রশ্ন, when do you have many friends and when do they leave you? কখন তোমার অনেক বন্ধু থাকে, কখন তারা চলে যায়? আচ্ছা, যেহেতু এখানে ইউ বলেছে, ইউ বলতে আমরা উইও বলতে পারি, আবার আইও বলতে পারি। we have many friends when we are happy, আমরা যখন হ্যাপি, সাকসেসফুল, তখন অনেক বন্ধু থাকে। however, যাই হোক, when we face sadness, যখন আমরা স্যাডনেস দেখি or difficulties, most of the friends leave us, তখনই আমাদের বন্ধুরা আমাদেরকে ছেড়ে চলে যায়। আনন্দ সময় থাকে, দুঃখ হলে চলে যায়। ভেরি সিম্পল। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য পোয়েটস ভিউ অ্যাবাউট সলিটিউড অ্যান্ড কোম্পানি?
কবির দৃষ্টিভঙ্গি কি? একাকিত্ব এবং মানুষের সঙ্গ, এই দুই বিষয়ে কবির মতামত কি? কবি বলছে সলিটিউড ইজ আ পার্ট অফ লাইফ। দুঃখ জীবনের অংশ, আপনার জীবন আছে মানে দুঃখও থাকবে, বাট কিন্তু কোম্পানি ডিপেন্ডস অন জয়, কিন্তু মানুষের সঙ্গ নির্ভর করে আনন্দের উপরে। আপনার চিরদিন দুঃখ থাকবে কিন্তু আনন্দ শুধু তখনই থাকবে, কোম্পানি শুধু তখনই থাকবে যখন আনন্দ থাকবে। People will be with you in your joyous moment, but will leave you in your toughest moment. মানুষ তোমায় ছেড়ে চলে যাবে তোমার কঠিন সময়ে, কিন্তু মানুষ তোমার সাথে তখন থাকবে যখন তুমি জয়াস মুডে আছো, আনন্দে আছো। এটাই কিন্তু আমরা কবিতায় বুঝতে পেরেছি যে সলিটিউড সবসময় থাকলেও কোম্পানি তখনই থাকে যখন আমরা জয়াস মুডে থাকি। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট ডেথ ইন দ্য পোয়েম সলিটিউড? এই কবিতায় কবি মৃত্যু নিয়ে কি বলেছে? কবি মৃত্যু নিয়ে বলেছে যে তুমি যখন মৃত্যুবরণ করবে সেই যন্ত্রণা শুধুমাত্র তোমার একা, সেটা তোমার সাথে কেউ ভাগ করতে পারবে না। তাহলে দ্য পোয়েট সেজ অ্যাবাউট ডেথ ইন দ্য পোয়েম দ্যাট, যে ডেথ ইজ আ পার্সোনাল জার্নি, মৃত্যু একটি ব্যক্তিগত যাত্রা, দ্যাট নো ওয়ান ক্যান শেয়ার, যেটা কেউ ভাগ করতে পারবে না, কেউ না। পরের প্রশ্ন, হাউ ইজ হিউম্যান নেচার পোর্ট্রেড ইন দ্য পোয়েম সলিটিউড? এই কবিতায় কিভাবে মানুষের প্রকৃতিটাকে তুলে ধরা হয়েছে? হিউম্যান নেচার ইজ পোর্ট্রেড অ্যাজ সেলফ সেন্টার্ড ইন দ্য পোয়েম, মানুষ কত আত্মকেন্দ্রিক সেটা তুলে ধরা হয়েছে এই কবিতায়। অ্যাজ পিপল সিক টু শেয়ার জয় বাট অ্যাভয়েড আদার্স সরো, মানুষ আরেকজনকে খুঁজে আনন্দ ভাগ করতে কিন্তু দুঃখ দেখলে তাদেরকে এড়িয়ে যায়। ইট শোজ, এটা দেখাচ্ছে দ্যাট সোসাইটি ভ্যালুজ হ্যাপিনেস অ্যান্ড সাকসেস, সমাজ শুধুমাত্র কল্যাণ উন্নতি এগুলোকে ভ্যালু করে, ওয়াইল নেগলেক্টিং পেইন অ্যান্ড ফেইলিয়ার, কিন্তু মানুষের দুঃখ যন্ত্রণা এবং ফেইলিয়ারকে, আমরা যখন ব্যর্থ হই সেটাকে মানুষ কিভাবে নেগলেক্ট করে এটাও কিন্তু আমরা এই কবিতায় দেখতে পেয়েছি। ওকে, এখন আমরা চলে যাব আমাদের আইটেম নাম্বার 9, অর্থাৎ গল্প থেকে প্রশ্ন উত্তর। এই গল্পের উপরও মাস্টার ক্লাস দেওয়া আছে আমাদের আইটিএস একাডেমির ইউটিউব চ্যানেলে, তোমরা দ্রুত যে এখনই দেখে নাও, তাহলে সেখান থেকে তোমরা একেবারে বেসিক গুলো জানতে পারবে। আমরা আজকে গল্প নিয়ে যেহেতু আলোচনা না, টেস্ট পেপারে কোয়েশ্চেন সলভ করছি, তাই আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, তাহলে শুরু করা যাক মিস্টার মতি থেকে। Why is the rooster called Mr. মতি? কেন রুস্টারকে, ওই মোরগটাকে মিস্টার মতি বলা হয়েছে? আপনারা যারা যারা গল্পটা জানেন ইতিমধ্যে আপনারা জানেন কেন বলা হয়েছে। আচ্ছা, উত্তরটা দেখি। The rooster is called Mr. মতি as the writer wants him to personify as a human character. দেখেন, মানুষের নাম থাকে, লেখক চাইছে মোরগটাকে মানুষের মতো করে উপস্থাপন করতে, যে কিনা আমিনের জায়গা নিয়ে নিছে, তাই তাকে একটা নাম দিছে। He is directly connected with the plot development of the story and deeply involved in daily affairs of all the characters of the story. এই মতি গল্পের প্রত্যেকটা ঘটনার সাথে কানেক্টেড এবং সে একটা খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, তাই তাকে নাম দিতেই হবে। Both সোনামন and আমিন seem to treat the rooster as a family member. সোনামন আর আমিন উভয়ই এই মোরগটাকে একজন পরিবারের সদস্য হিসেবে দেখেছে। মোরওভার দ্য নেম মিস্টার মতি গেভ লাইফ টু দ্য রুস্টার, এই নামটাই আসলে মোরগটাকে জীবন দিয়েছে। যদি নাম না থাকতো তাহলে সে এত গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার হতে পারতো না। পরের প্রশ্ন, ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ? মোরগ লড়াই কি জানো? Yes, I know what cockfighting is. আমি জানি cockfighting কি। In this fighting, এই খেলায় trained and strong roosters are brought in a circle. এখানে trained, প্রশিক্ষণপ্রাপ্ত যারা শক্ত পোক্ত মোরগ আছে ওদেরকে একটা খেলার মাঠে নিয়ে আসা হয়। The game cocks are usually fitted and metal spurs pitted against each other in a contest. তাদেরকে একদম রেডি করে একজন আরেকজনের বিরুদ্ধে, একটা মোরগ আরেকটা মোরগের বিরুদ্ধে খেলা খেলানো হয়। দে আর গিভেন নেমস টু, এবং তাদের কিছু নাম দেওয়া হয়। অ্যান্ড ফোর্স টু গেট এঙ্গেজড ইন ফাইটিং, এবং তাদেরকে জোর করে যুদ্ধ করানো হয় বা লড়াই করানো হয়। দ্য স্ট্রংগেস্ট ওয়ান ফাইনালি প্রিভেলস অ্যান্ড গেটস দ্য উইনিং টাইটেল, এবং যে মোরগটা স্ট্রং সে জিতে যায়। এটাই হচ্ছে মোরগ লড়াই, যেমন মানুষের মাঝে লড়াই হয়। এই প্রশ্নটা কিন্তু বইয়ের প্রশ্ন। পরের প্রশ্ন, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ? এই গল্পে মা ছেলে সম্পর্ক নিয়ে তুমি কি মনে করো? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। I think the mother-son relationship depicted in the story is very realistic and at the same time emotional. এই গল্পে মা ছেলের সম্পর্কটা খুব বাস্তববাদী এবং একই সাথে খুব আবেগময়। সোনাবন loves for Amin. Shonabon's love for Amin is evident in her worries, actions and sacrifices. সোনাবনের ভালোবাসা তার ছেলের প্রতি, এটা তার চিন্তা, কার্যক্রম এবং ত্যাগের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে।
The relationship highlights the strong feelings and emotional struggle between a mother and a child. এইখানে এই গল্পের মধ্যে এই সম্পর্কটা আসলে তুলে ধরেছে মানুষের আবেগ অনুভূতির মধ্যে, মা আর ছেলের একটা আবেগ আর অনুভূতিকে তুলে ধরেছে এই গল্পের এই সম্পর্কটা, স্পেশালি ইন দ্য ফেস অফ ইম্পেন্ডিং ডেঞ্জার অ্যান্ড সোসাইটাল প্রেশার্স। এবং যখন তার ছেলেকে নিয়ে কোনো বিচার আসতেছে বা যখন তার ছেলে যুদ্ধে যাবে বলছে, তার মা কিরকম চিন্তিত হয়ে যাইতেছে। এই যে সোসাইটাল প্রেশার, সামাজিক চাপ, অথবা এই যে ডেঞ্জারগুলো, বিপদে ছেলে যাচ্ছে, এই সময় মায়ের যে অনুভূতি, এটাই আসলে প্রকাশ করে মা আর ছেলের সম্পর্কটা কত সুন্দর ছিল, কত ভালোবাসাময় ছিল। What resemblance between father and son does Shonabon find while seeing her son go to the bazaar? বাজারে যাওয়ার সময় সোনাবন তার ছেলের মধ্যে তার বাবার কি কি মিল খুঁজে পেল, মানে সোনাবন তার স্বামীর আর ছেলের মধ্যে কি মিল পেল। While seeing her son going to bazaar, Shonabon finds that her son's height is the same as his father. যে তার ছেলের উচ্চতা তার বাবার মতো, মানে ছেলের বাবার মতো। Like his father, he has long neck. ছেলের বাবার গলার মতো ছেলের নাকটাও কি লম্বা, এবং shoulders মানে কাঁধটাও কি একদম straight বা সোজা। Her son's craziness about bullfighting, cockfighting and boat racing also reminds her of her husband's strong liking for the same things. এবং তার স্বামী যেমন বুল ফাইটিং, কক ফাইটিং, বোট রেসিং পছন্দ করতো, ঠিক একইভাবে আমিনও পছন্দ করতো, এটাও একটা মিল। মোরওভার হার সান সিমস টু বি as stubborn as his father। এবং এখানে আমরা আরেকটা জিনিস দেখছি যে তার ছেলে কি তার বাবার মতোই জেদি, খুবই জেদ করে, তারা দুজনেই জেদি। পরের প্রশ্ন, why did the neighbor complain about আমিন? কেন প্রতিবেশীরা আমিনের নামে বিচার দিয়েছিল? Neighbors complained about আমিন বিকজ, কেননা he would sometimes steal dead juice, কেননা সে মাঝে মাঝে খেজুরের রস চুরি করতো গাছ থেকে। He did some other mischiefs causing trouble for others, এবং মাঝে মাঝে অন্যান্য দুষ্টামিও করতো যেটা অন্যদের বিপদ থেকে আনতো। ওকে, এরপরে আমরা হুইল অফ সাইক্লোনের কিছু প্রশ্ন দেখব। What steps did the author take to save himself when the cyclone hit North Delhi? যখন উত্তর দিল্লিতে ঘূর্ণিঝড় হলো তখন কবি কোন কোন পদক্ষেপ নিয়ে নিজের জীবন বাঁচিয়েছিল? To save himself, নিজেকে বাঁচানোর জন্য the author ran into an administrative building and hid on a small balcony. সে একটা প্রশাসনিক ভবনের সামনে গেল এবং ওই ভবনেরই একটা বারান্দার মধ্যে লুকিয়েছিল। He crouched down, সে নিচে ঝুঁকে বসেছিল, and stayed there until the cyclone passed, এবং সেখানেই ছিল যতক্ষণ না সাইক্লোনটা শেষ হলো। ওকে, এরপরে যাচ্ছি। What was the weather usually like in mid-March in Delhi? দিল্লিতে মার্চের মাঝামাঝি সময় আবহাওয়া আসলে কেমন থাকে? খুব ভালো থাকে, না শীত না গরম। তাহলে the weather in mid-March in Delhi was usually pleasant with clear skies, আকাশ ক্লিয়ার, and mild temperatures, এবং খুবই একটা তাপমাত্রা খুবই সহনীয় থাকে। It was a time when winter's chill was gone, যখন শীতের ঠান্ডা চলে গিয়েছে, and the summer heat had not started yet, এবং সামার গ্রীষ্মের তাপ এখনো শুরু হয় নাই। খুব ভালো একটা আবহাওয়া। What did the author see flying during the cyclone? Very important question, যে author মানে লেখক কোন কোন জিনিসকে সাইক্লোনের সময় উঠতে দেখলো, কি কি দেখেছিল দেখেন। Author saw bicycles, scooters, lampposts, sheets of corrugated iron, and even tea stalls flying through the air. এই লাইনগুলো আপনাদেরকে অবশ্যই মুখস্থই করে ফেলতে হবে, কারণ আপনাদের পরীক্ষায় কিন্তু গল্প দেওয়া থাকবে না। কি কি উঠতে দেখলো বলাই আছে, বাইসাইকেল, স্কুটার, ল্যাম্পপোস্ট, ঢেউটিন মানে শিটস অফ corrugated iron যেটাকে ঢেউটিন বলে, এবং এমনকি পুরো চায়ের দোকান উড়ে গিয়েছে। This sight left him astonished and terrified. এই দৃশ্য দেখে সে যেমন অবাক হয় একই সাথে ভয়ও পায়। What was the condition of the administrative building after the cyclone? যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ লেখক ভেবেছিল দাঁড়াবে, সেখানে সে দাঁড়ালো না, সে বারান্দায় উঠে গেল। সেই ব্যালকনিতে উঠে সে কিন্তু নিজের জীবন বাঁচিয়ে ফেললো। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর দরজার সামনে যেখানে সে দাঁড়ানোর কথা চিন্তা করেছিল, সেই জায়গার অবস্থা কি হলো সাইক্লোনের পরে দেখেন। সেই জায়গাটা, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ওয়াজ সিভিয়ারলি ড্যামেজড, খুবই গুরুতরভাবে ধ্বংস হয়ে যায়। দ্য গ্লাস ফ্রন্টেড এন্ট্রান্স ওয়াজ শ্যাটার্ড, কাচের দরজা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। Many people standing there was injured by the shards of broken glass. ভাঙা কাচের টুকরা দিয়ে অনেক মানুষ আহত হয়। Even the walls had been ripped out. এমনকি ওই বিল্ডিং এর দেয়ালও খসে পড়ে গিয়েছে, এমন অবস্থা হয়েছে। ওকে, আমরা পার্পল জার গল্পটা থেকে কিছু প্রশ্ন দেখি। প্রথম প্রশ্ন, মেক আ লিস্ট অফ থিংস রোজামন ওয়ান্টেড টু বাই। তালিকা করো যা যা রোজামন কিনতে চেয়েছিল।
Here is the list of things Rosamond wanted to buy. এই কথাটা আগে বলে তারপর লিস্ট দিচ্ছি। বিউটিফুল রোজেস, গোলাপ ফুল, অর্নামেন্টস যেমন কানের দুল, হার, পেন্ডেন্টস, বাকলস মানে চুলের ফিতা, পার্পল জার, একটা বেগুনি রঙের কৌটা, আ পেয়ার অফ শু, এক জোড়া জুতা। রোজামন্ডের গল্পটা হয়তো আমরা সবাই জানি, না জানলে ক্লাস দেখে নিব। পরে বলছে হাউ ডিড দ্য মিলিয়নার শপ লুক লাইক, এগুলো বইয়ের প্রশ্ন। মিলিয়নারের দোকানটা দেখতে কেমন ছিল? দ্য মিলিয়নার শপ লুকড ভেরি বিউটিফুল, অনেক সুন্দর ছিল। বিকজ কেননা ইট ওয়াজ ডেকোরেটেড উইথ রিবনস, লেস অ্যান্ড ফেস্টুনস অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, কেননা এটা ফুল, ফিতা, লেস দিয়ে সাজানো ছিল। Why didn't Rosamond's mother wanted to buy buckles though they were very useful? কেন রোজামন্ডের মা চুলের ফিতা কিনতে চাইলো না যদিও অনেক কার্যকরী? কেননা রোজামন্ডের মা বলছিল না না এটা বাসায় এক জোড়া আছে। তাহলে Rosamond's mother did not buy buckles though they were very useful because কেননা she already had a pair of buckles, কেননা তার কাছে ইতিমধ্যে এক জোড়া চুলের ফিতা আছে এই জন্য। Who is the main character in the story? The purple jar. What do you know about her? প্রধান চরিত্রকে অবশ্যই রোজামন্ড, এবং তার সম্পর্কে কি জানো? Rosamond is the main character in the story, the purple jar. She is 7 years old, তার বয়স 7, and has great fascination for the apparently beautiful things. এবং যেই জিনিসটা দেখতে সুন্দর সেটার প্রতি তার আকর্ষণ আছে। এটাই কিন্তু আমরা গল্পে বুঝতে পারছি যে যা সুন্দর তাই রোজামন্ডের ভালো লাগে। পরের প্রশ্নগুলো পার্পল জার পার্ট 2 থেকে, উইচ জার ডিড রোজামন্ড ওয়ান্ট টু বাই? রোজামন্ড কোন জার কিনতে চেয়েছে? দেখেন ডিড আছে মানে পাস্ট টেন্স অ্যান্সার হবে। রোজামন্ড ওয়ান্টেড টু বাই, কিনতে চেয়েছিল পার্পল কালার জার, বেগুনি রঙের কৌটা। বিকজ কেননা দ্য জার অ্যাট্রাক্টেড হার আ লট, তার অনেক ভালো লেগেছে কৌটাটা। শি ওয়াজ ফ্যাসিনেটেড উইথ দ্য পার্পল কালার জার, এবং সে ওই বেগুনি রঙের কৌটা দ্বারা অনেক বেশি আকর্ষিত ছিল। Why did Rosamond's mother want her to buy only one item? কেন রোজামন্ডের মা চেয়েছিল যেন রোজামন্ড একটা জিনিসই কিনে? দেখেন এখানে দুইটা জিনিস হয়েছে। একটা হচ্ছে রোজামন্ডের মা তার মেয়েকে শিখাতে চাচ্ছিল যে মিতব্যয়ী হও, আরেকটা হতে পারে আসলে রোজামন্ডের মায়ের কাছে টাকা ছিল না। বাট কোনটা মেইন কারণ সেটা কিন্তু আমরা জানি না। I think Rosamond's mother wanted her to buy only one item because her mother was very economical, অনেক বেশি মিতব্যয়ী ছিল। She wanted to instill frugality in her daughter's lifestyle, সে চেয়েছিল মেয়েকে মিতব্যয়িতা শিখাতে। আরেকটা জিনিস হতে পারে মেবি, another interpretation may be that, আরেকটা এরকম হতে পারে যে because of having not enough money she asked her daughter to buy only one item, পর্যাপ্ত টাকা না থাকার কারণে সে তার মেয়েকে একটা জিনিস কিনতে বলছে। সো যে কোনো দুইটার একটা, আমরা দুইটাই লিখে দিলাম। পরের প্রশ্ন, what reason did Rosamond's mother show behind her unwillingness to buy her the demanded things? রোজামন্ডের মা কি কি কারণ দেখিয়ে রোজামন্ডের চাওয়া জিনিসগুলো কিনে দেয়নি? The reason that Rosamond's mother showed behind her reluctance to buy her demanded things was, সেগুলো ছিল কি ছিল দেখেন। আচ্ছা দেখেন এটা কিন্তু V2 তে আসবে কারণ এখানে ডিড আছে। that she did not have enough money, প্রথমে বলছে না পর্যাপ্ত টাকা নাই যে আমি সব কিনবো। moreover আরো she did not find any use of those things, সে বলতেছিল এটার কি কাজ ওইটার কি কাজ, সে কোনো প্রকৃত ব্যবহার খুঁজে পাচ্ছিল না। that Rosamond wanted to buy, যেগুলো রোজামন্ড কিনতে চাচ্ছিল। সো একটা টাকা ছিল না, আরেকটা জিনিসগুলো আসলে কার্যকরী ছিল না। পার্ট 3 থেকে প্রশ্ন দেখি, was the jar originally a purple jar? Why did the jar look purple? জারটাকে আসলে বেগুনি ছিল, কেন বেগুনি মনে হচ্ছিল? No, না, the jar was not originally the purple jar. না, আসলে বেগুনি ছিল না। The jar looked purple because of the purple colored water inside it. এটা বেগুনি ছিল because of, কেন না এটার ভিতরে বেগুনি রঙের পানি দেওয়া ছিল এই জন্য। What suffering did Rosamond undergo after her unwise act? তার যে বোকামি পূর্ণ কাজটা ছিল এই কাজের পরে তাকে কি কি কষ্ট পেতে হয়েছে? Rosamond had to pass the whole month with the worn out shoe. পুরনো শাড়ি পরে তাকে পুরো মাস কাটাতে হয়। সরি, পুরনো শাড়ি কেন বললাম, পুরনো জুতা, শু, পুরনো জুতা পরে তাকে পুরো মাস কাটাতে হয়। She was unable to run, dance, champ or go shopping because of her poor condition of the shoe. তার জুতার দুর্দশার কারণে না সে নাচতে পারে, হাঁটতে পারে, দৌড়াইতে পারে, না সে তার মার সাথে শপিং এ যাইতে পারে। ওকে, এরপরে আমরা চলে যাব আমাদের পাউন্ড অফ ফ্লেশ গল্পে। এখান থেকে কিছু প্রশ্ন দেখি। Who was Portia and how did Bassanio feel about her? Portia কে ছিল এবং পোর্শিয়া সম্পর্কে বাসানিওর অনুভূতি কি ছিল? Portia was a beautiful, witty girl, সুন্দরী বুদ্ধিমান মেয়ে, who lived in Belmont, যে বেলমন্টে থাকতো। Bassanio was in love with her and wanted to visit her in a grand manner. Bassanio ওকে ভালোবাসতো এবং ওর সাথে খুব
গ্র্যান্ডলি, খুবই রাজকীয়ভাবে ওর সাথে দেখা করতে যেতে চাচ্ছিল। শি হ্যাড আ সফট ফিলিং ফর বাসানিও টু, তারও মনে বাসানিওর প্রতি একটা সফট কর্নার ছিল। শি ওয়াজ বিস্টোড উইথ অল দ্য গুড ক্যারেক্টার্স, পর্শিয়ার মধ্যে সকল ভালো গুণ ছিল, সে সকল ভালো গুণের অধিকারী ছিল। Who was Shylock? Shylock কে ছিল? And what was his relationship with Antonio? অ্যান্টোনিওর সাথে কি সম্পর্ক ছিল? আমরা জানি শাইলক একটা খুবই খারাপ লোক ছিল যার সাথে অ্যান্টোনিওর শত্রুতা ছিল। Shylock was a crooked money lender. He did not like Antonio. তার অ্যান্টোনিওকে পছন্দ ছিল না। He had animosity, শত্রুতা ছিল, because কেননা Shylock lent money with high interest while Antonio lent money to help the people without any charging any interest. Shylock টাকা ধার দিত উচ্চ সুদের জন্য, অ্যান্টোনিও টাকা ধার দিত গরিবদের সাহায্যের জন্য। যাদের দুইজনের ক্যারেক্টারই আলাদা, তারা কি বন্ধু হবে? অবশ্যই না, তারা দুইজন শত্রু ছিল। How does the story A Pound of Flesh reveal the themes of friendship and sacrifice? এই গল্পটা কিভাবে স্যাক্রিফাইস আর বন্ধুত্বের মূল ভাবগুলোকে তুলে ধরে? The story reveals the theme of friendship through the deep bond between Antonio and Bassanio. এই স্টোরিটা প্রকাশ করে অ্যান্টোনিও আর বাসানিওর মধ্যে একটা ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব। অ্যান্টোনিও ইজ রেডি টু স্যাক্রিফাইস হিজ ওন সেফটি, অ্যান্টোনিও প্রস্তুত নিজের সুরক্ষাকে দান করে দিতে, তার কোনো যায় আসে না, বন্ধুর জন্য সে সবকিছু করতে রাজি। হু ইজ অফেন ইন ফাইন্যান্সিয়াল ট্রাবল, যে কিনা প্রায় অর্থনৈতিক সমস্যায় থাকে, সেই বাসানিওর জন্য। আর অ্যান্টোনিওস অ্যাক্ট আপহোল্ড স্যাক্রিফাইস, এবং অ্যান্টোনিওর এই কাজ থেকে আমরা বুঝতে পারছি যে সে বন্ধুর প্রতি কিভাবে স্যাক্রিফাইস করলো বন্ধুর জন্য। তাহলে এখানে আমরা থিমস অফ লয়্যালটি অ্যান্ড সেলফলেসনেস অফ ফ্রেন্ডশিপ তুলে ধরা হয়েছে। বন্ধুত্ব কতটা সেলফলেস হতে পারে, নিঃস্বার্থ হতে পারে, এবং কতটা ভালো বন্ধু হলে সে স্যাক্রিফাইস করতে পারে, দুইটাই কিন্তু আমরা এখানে পেয়েছি। Describe the setting of the story and its significance. সেটিং মানে কোন জায়গায়, কোন সময়কাল, কোন শহরে, কোন টাইমে, সেটা ব্যাখ্যা করো এবং এটার তাৎপর্য ব্যাখ্যা করো। দ্য স্টোরি সেট ইন ভেনিস, এটা ভেনিসের ইটালিতে, ইটালির ভেনিসে আসলে হয়েছে। ওয়েলদি বাসলিং মার্চেন্ট সিটি, এটা একটা খুবই ধনী ঝাঁকজমকপূর্ণ একটা শহর, মার্কেন্টাইল সিটি। দ্য সেটিং ইজ সিগনিফিকেন্ট as it reflects the theme of commerce and trade. এই সেটিংটা দিয়ে আসলে কি বুঝাইছে? ব্যবসা বাণিজ্য একটা জায়গা কিন্তু ভেনিস, তো ভেনিসে যেহেতু আমরা বুঝাতে চাচ্ছি বন্ধু ব্যবসা করতো, তাই ওই জায়গাটা খুবই তাৎপর্যপূর্ণ। which are the central to Antonio's livelihood, যেটা আসলে অ্যান্টোনিওর জীবিকার মূল জায়গা। The city's vibrant atmosphere contrasts with the personal tensions and moral dilemmas faced by the characters. এবং পরিবেশটা বা বায়ুমণ্ডলটা, অ্যাটমসফিয়ারটা যেরকম ঝাঁকজমকপূর্ণ, ঠিক একইভাবে ওখানে মানুষের মধ্যে টেনশন বা ডিলেমা অনেক বেশি। তো এই দুইটা আসলে কন্ট্রাস্টেড হয়েছে, যে আপনি শহরটাকে যতই চাকচিক্যপূর্ণ দেখেন, মানুষের মধ্যে টেনশনস থাকে। ইট অলসো অ্যাডস ডেপথ টু ন্যারেটিভ, এবং এখানে আমরা কিন্তু ন্যারেটিভ মানে পুরো গল্পটার মধ্যে একটা ডেপথ বা গভীরতা আসছে এই সেটিংটার কারণে। পরের প্রশ্ন, ওয়াই ডিড দ্য পিপল অফ ভেনিস লাভ অ্যান্টোনিও? অ্যান্টোনিওকে কেন ভালোবাসতো ভেনিসের মানুষরা? দ্য পিপল অফ ভেনিস loved Antonio because he was a good and kind man and always helped the poor. সে সবসময় গরিবদের সাহায্য করতো, ভালো দয়াশীল মানুষ ছিল, তাই ভেনিসের মানুষরা অ্যান্টোনিওকে ভালোবাসতো। Why did Bassanio want to visit Portia? কেন বাসানিও পোর্শিয়ার কাছে যেতে চাচ্ছিল? As Bassanio fell in love with Portia, he wanted to visit her. যেহেতু সে তাকে ভালোবাসতো, তাই তার সাথে দেখা করতে চাচ্ছিল। ভেরি ইজি কোয়েশ্চেন। আচ্ছা, পরের প্রশ্নগুলো দেখি। Who succeeded to marry Portia? কে পোর্শিয়াকে বিয়ে করতে পারলো? Bassanio succeeded to marry Portia. He thought that a thing of simple appearance could hide a thing of great value. আমরা কিন্তু জানি তিনটা সিন্ধুকের একটা খেলা হয়েছে, যেই খেলায় বাসানিও জয়ী হয় এবং সে পোর্শিয়াকে বিয়ে করে। এবং যেহেতু বাসানিওর মাথায় বুদ্ধি ছিল, সে ভাবলো যে সাধারণ জিনিসে আসলে অনেক সময় মূল্যবান জিনিস লুকানো থাকে। সো হি চোজ দ্য লেড ক্যাসকেট, সে তাই সীসার তৈরি সিন্দুকটা বাছাই করলো, অ্যান্ড গট দ্য পোর্ট্রেট অফ পোর্শিয়া, এবং পোর্শিয়ার ছবি পেয়ে গেল। অ্যান্ড দাস বাসানিও succeeded to marry Portia after passing the strange test. এই অস্বাভাবিক একটা পরীক্ষা পাশ করার পরে কিন্তু বাসানিও পোর্শিয়াকে বিয়ে করতে পারলো। What kind of man did Portia's father look for? পোর্শিয়ার বাবা পোর্শিয়ার জন্য কেমন ছাত্র না পাত্র খুঁজছিল। আজকে অনেক বেশি ভুল বলতেছি, তাই না? আচ্ছা, কেমন পাত্র খুঁজতেছিল? Portia's father looked for such a man for Portia as to marry her
ফর হারসেলফ অ্যান্ড নট ফর হার ওয়েলথ। এমন একটা লোক খুঁজতেছিল যে পোর্শিয়াকে বিয়ে করবে পোর্শিয়ার জন্য, নাকি পোর্শিয়ার সম্পদের জন্য। ওকে, এরপরে আমরা দেখি হোয়াট ওয়াজ দ্য লফুল পেনাল্টি। আইনত শাস্তি কি ছিল মাংস কেটে নেওয়া। দ্য লফুল পেনাল্টি ওয়াজ দ্যাট অ্যান্টোনিও হ্যাড টু গিভ আ পাউন্ড অফ ফ্লেশ টু শাইলক। শাস্তি ছিল এটাই যে 1 পাউন্ড মাংস দিতে হবে 3 মাসে, টাকা দিতে না পারলে 3 মাস শেষ টাকা দিতে পারেনি তাই মাংস পাবে, এটাই আইন অনুযায়ী সঠিক শাস্তি। ডেসক্রাইব ইন ব্রিফ ওয়াই শাইলক প্রেজড পোর্শিয়া। মানে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করো কেন শাইলক পোর্শিয়ার প্রশংসা করেছিল। কেন প্রশংসা করেছিল মনে আছে? পোর্শিয়া বলছে হ্যাঁ ঠিক আছে, তোমার আইন টাইন সব ঠিক আছে, যাও তুমি মাংস নিয়ে আসো। এই কথা শুনেই কি শাইলক খুশি হয়ে গেছে এবং ওর প্রশংসা করা শুরু করলো। তাহলে অ্যান্সার কি? শাইলক ওয়াজ ইনসিস্টিং অন এক্সিকিউটিং দ্য ক্রুয়েল পানিশমেন্ট অফ কাটিং আ পাউন্ড অফ ফ্লেশ। শাইলক যেখানে বারবার জোর দিচ্ছিল মাংস কাটার মতো এই ক্রুয়েল নিষ্ঠুর কাজটাকে বাস্তবায়িত করার জন্য শাইলক বারবার জোর দিচ্ছিল। As he did not accept any request, Portia told him to get ready for cutting a pound of flesh from Antonio's body. শাইলককে যখন রিকোয়েস্ট করলো সবাই, ডিউক, পোর্শিয়া সবাই রিকোয়েস্ট করলো, বাসানিও বললো 10 গুণ টাকা দিব, তারপরও যখন শাইলক মানছিল না তখন বললো আচ্ছা ঠিক আছে মানবে না তো যাও 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 মাংস নিয়ে আসো, কাইন্ড অফ দ্যাট। তখনই হিয়ারিং দিস, এটা শুনেই শাইলক বিগিন টু প্রেজ পোর্শিয়া, এটা শুনেই সে পোর্শিয়ার প্রশংসা করা শুরু করলো। ওকে, এরপরে why couldn't Shylock cut his pound of flesh from Antonio's body? কেন শাইলক অ্যান্টোনিওর শরীর থেকে মাংস কাটতে পারেনি? He could not cut flesh from Antonio's body because কেননা law gave him flesh, কেননা আইন তাকে মাংস দিচ্ছিল, কারণ এটা আইনে ছিল, কিন্তু not blood, রক্ত দিচ্ছিল না। And he could not cut flesh without shedding blood, এবং সে রক্ত না ঝরিয়ে মাংস কাটতে পারবে না। অবশেষে সে মাংস কাটতেই পারলো না, কারণ বলেছিল তুমি যদি মাংস কাটার সময় রক্ত পড়ে তাহলে তোমার সব সম্পত্তি চলে যাবে। এই ভয়ে সে মাংসও কাটলো না, রক্তও পড়লো না, তার সম্পত্তিও রয়ে গেল। ওকে, এরপরে আমাদের আরেকটা স্টোরি আছে, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, অর্থাৎ 1 ঘন্টার গল্প। এই গল্পটাও আমি আলোচনা করেছি মাস্টার ক্লাসে, সেটা আপনারা দেখে নেবেন। আমরা এখান থেকে প্রশ্ন দেখি। What did Mrs. Mallard see through the open window? খোলা জানালা দিয়ে মিস মালার্ড কি দেখেছিল? মিসেস মালার্ড, আচ্ছা, মিসেস মালার্ড saw the top of trees quivering with new spring life and patches of blue sky. সে জানলা দিয়ে অনেক কিছু দেখলো, যার মধ্যে একটা ছিল, অনেক কিছু দেখছে আবার অনেক কিছু শুনছে। প্রশ্ন কিন্তু কি দেখছে কি শুনছে সেটা কিন্তু কোয়েশ্চেন না, প্রশ্ন হচ্ছে কি দেখেছে। দেখেছে গাছের পাতা কাঁপতেছে, গাছ কাঁপতেছে বসন্তের বাতাসে, বসন্তের ফুল আসতেছে নতুন। আর আরেকটা জিনিস দেখছে আকাশ, আকাশের মধ্যে ব্লু স্কাইয়ের মধ্যে সাদা সাদা মেঘ, তো এই জিনিসটা সে দেখতে পাইছে। These sights brought a sense of renewal and freshness to her. এই দৃশ্যগুলোই তার মধ্যে একটা নবায়ন, নতুন করে জাগরণের একটা অনুপ্রেরণা দিয়েছে। আমরা কিন্তু গল্পের মধ্যে দেখতে পাই যে এক সময় সে শুনতে পায় তার স্বামী মারা যায়, প্রথমে সে কষ্ট পায়, পরে সে আনন্দিত হয় কারণ সে বুঝতে পারলো তার স্বামী মারা গিয়েছে মানে সে এখন ফ্রি, কিন্তু পরবর্তীতে সে দেখলো যে না, তার স্বামী বেঁচে আছে, ওইটা একটা গুজব ছিল। সেই স্বামীকে দেখে আবার সে কষ্টে মারা যায়। তো গল্পটা অনেক অস্বাভাবিক হলেও আসলে কি এটা মেয়েদের ওই সময়ের অবস্থানকে তুলে ধরে, যে মেয়েদেরকে কতটা স্বামীরা অত্যাচার করত যে তার মৃত্যুতে খুশি হচ্ছে মেয়েটা। পরের প্রশ্ন, হোয়াট ট্রান্সফরমেশন অকার্ড ইন হার এট দ্য লাস্ট পার্ট অফ দ্য স্টোরি? গল্পের শেষ জায়গায় তার মধ্যে কি পরিবর্তন আমরা দেখতে পেয়েছি? দেখেন, she changed from feeling sorrowful to feeling strong and empowered. সে যখন গল্পের প্রথমে স্বামীর মৃত্যুতে কাঁদছিল, সেখানে সে গল্পের শেষে অনেক বেশি স্ট্রং আর এম্পাওয়ার্ড, ক্ষমতায়ন মনে করছিল, নিজেকে অনেক ক্ষমতাশীল মনে করছিল, কারণ সে জানে এখন যে সময়গুলো আসবে শুধু তার, কেউ তাকে টর্চার করবে না, কেউ তার উপর কোনো ক্ষমতা আরোপ করবে না। দ্য রিয়েলাইজেশন অফ হার ফ্রিডম ফিল্ড হার উইথ দ্য পারপাস অ্যান্ড হ্যাপিনেস, এবং তার এই অনুভূতি তাকে অনেক বেশি আনন্দ দেয়, তার জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য দেয়। তাহলে বুঝলাম সরো থেকে এম্পাওয়ারমেন্টের দিকে গিয়েছে সে। What happened to Mrs. Mallard after hearing the news of her husband's death? স্বামীর মৃত্যুর খবর শুনে মিসেস মালার্ড কেমন করলো? After hearing the bad news, দুঃখের এই খবরটা শুনে মিসেস মালার্ড wept once, কান্না করলো তার বোনকে এমব্রেস করে, মানে জড়িয়ে ধরে।
and with wild abandonment and her mind was suspended. সে নিজেকে খুব abandon মানে পরিত্যক্ত অনুভব করছিল, তার মন মানসিকতা কোনো কিছুই ঠিক ছিল না, সে খুব সাসপেন্ডেড ফিল করছিল। she could not speak, সে কথা বলতে পারছিল না, and went away to her room alone, এবং একা একা রুমে চলে গেল। তাহলে প্রথমে যখন খবর জানলো, দুঃখ কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে উপরে চলে গেল। উপরে যেয়ে যখন জানলার বাইরে দিয়ে সে একটা সুন্দর দৃশ্য দেখলো, আস্তে আস্তে তার মধ্যে রিনিউয়াল আসলো, সে অনেক কিছু উপলব্ধি করতে শুরু করলো, তার কষ্টটা আনন্দে চেঞ্জ হয়ে গেল। What do you mean by the expression she had died of heart disease of joy that kills? দেখেন গল্পের মধ্যে যারা তার আশেপাশের ক্যারেক্টার ছিল তারা তো মনে করছে যে স্বামীকে দেখে খুশিতে অবাক হয়ে মেয়েটা মারা গেছে। আমরা যারা গল্পটা থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ থেকে পড়ছি, আমাদের কাছে মনে হয়েছে যে মেয়েটা কষ্ট পাইছে যে কেন তার স্বামী বেঁচে আছে, কেন সে তার নবপ্রাপ্ত স্বাধীনতা হারায় ফেললো, এইটা ভেবে সে মারা গেছে। আর গল্পতে যারা ক্যারেক্টার তারা কিন্তু এটা জানে না। By the expression she had died of heart disease of joy that kills, I think it is meant that এই এক্সপ্রেশনটা দিয়ে যা আমি যেটা মনে করছি সেটা হচ্ছে যে sorry, she died from the joy of seeing her husband alive. সে একটা আনন্দ পেয়ে মারা গিয়েছে তার স্বামীকে জীবিত দেখে, বাট ইন রিয়েলিটি কিন্তু আসলে দেখেন এই লাইনটা কি বোঝায়, এই লাইনটা মানে তো এটাই যে আনন্দে মারা গেছে, বাট ইন রিয়েলিটি আসলে ইটস দ্য ডিভাস্টেশন অফ লুজিং হার ব্রিফ টেস্ট অফ ফ্রিডম দ্যাট কিলস হার। কিন্তু সে মারা গিয়েছে কেন, তার যে সংক্ষিপ্ত সময়ের জন্য স্বাধীনতা পেয়েছিল 1 ঘন্টার জন্য, সেটা যে হারায় গেল, সে দুঃখেই সে মারা গেল। কিন্তু তার আশেপাশে যে এই ডায়ালগটা দিছে সেটা তো ডক্টর বলছে না, ডক্টর এই ডায়ালগটা দিছে। ডক্টর তো জানে না যে সে দুঃখে মারা গেছে, ডক্টর জানে খুশিতে, তাই ডক্টর এটা বলছে। কিন্তু আসলে কি খুশিতে না, আসলে দুঃখে মারা গেছে। সো দিস ইজ দ্য মেইন স্টোরি। তাহলে আমাদের এই বিশাল বড় ক্লাসটা শেষ হয়ে গেল। যারা ধৈর্য সহকারে করেছো তারা এতটুকু নিশ্চিত থাকো ধৈর্যশীলকে সৃষ্টিকর্তা পছন্দ করে, এবং এটার ফলাফল তোমরা পাবে, এক না একদিন পাবে, এসএসসি পরীক্ষায় পাবে। ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট করে জানাও, ক্লাসের নোট শেয়ার করো, যার নোট ভালো লাগবে তাকে কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দিব। এবং সবাই অবশ্যই 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 ক্লাসটা নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে, কেননা এই যা আমরা আজকের এই একটা ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত সলভ করলাম, এই একটা ক্লাস করলে তোমার যারা সারা বছর পড়ালেখা করো নাই তারাও অনেক বেশি উপকৃত হবে, আমি এটা আশা করছি এবং বিশ্বাস করছি ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে যেন আমি তোমাদের জন্য এইভাবেই ক্লাস নিয়ে যেতে পারি, এবং অবশ্যই আইটিএস একাডেমির সাথে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।